असम से इधर आने का जरूरत नहीं है। अपने को पत्थर होना है, सीमेंट होना है, स्टील होना है। अपने को चिटगांग पोर्ट से जल्दी आएगा। खाली अपना त्रिपुरा नहीं पूरे नॉर्थ ईस्ट के लिए एक गेटवे बनेगा, तो उसके लिए अपन तैयार रहना है। उसका एडवांस ভাষা ও লিপি প্রশ্নে নতুন করে রাজনৈতিক বিতর্কের আবহ তৈরি হয়েছে রাজ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে ভাষাগত আধিপত্যের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরার রাজনৈতিক পরিসরে ভাষা ও লিপি ইস্যু ঘিরে বিতর্কের আবহ তৈরি হয়েছে নতুন করে। কেন্দ্রের বিরুদ্ধে ভাষাগত আধিপত্য প্রচারের অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর এই বক্তব্য আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাম্প্রতিক ত্রিপুরা সফরের পর। বৃহস্পতিবার হাপানিয়ার আন্তর্জাতিক অন্দর প্রদর্শনী কেন্দ্রে পূর্ব, উত্তর পূর্ব ও উত্তর আঞ্চলিক রাজভাষা সম্মেলনের উদ্বোধনে যোগ দেন অমিত শাহ। সম্মেলনে ভাষা নীতি ও লিপি প্রসঙ্গে তাঁর মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক বিতর্কে সূত্রপাত করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্র চৌধুরী স্পষ্ট করে জানান, সরকারি ভাষা বিভাগ হিন্দি প্রচারে কাজ করবে, এই বিষয়ে আপত্তি নেই। তবে উত্তর পূর্বাঞ্চলের ভাষাগুলিকে দেবনাগরী লিপি গ্রহণের পরামর্শ দেওয়া হলে তা গ্রহণযোগ্য নয় বলেই মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। প্রাক্তন সাংসদ হিসেবে সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটিতে কাজের অভিজ্ঞতার উল্লেখ করে আঞ্চলিক ভাষার বিকাশকে নির্দিষ্ট একটি লিপির সঙ্গে শর্ত সাপেক্ষে যুক্ত করা হলে তা একটি অস্বস্তিকর বার্তা বহন করে বলে অভিযোগ করেন জিতেন্দ্র চৌধুরী। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলনেতা। উত্তর পূর্বাঞ্চল প্রায় 40টিরও বেশি আদিবাসী ভাষার নিবাস। প্রতিটি ভাষার নিজস্ব ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক ভিত্তি রয়েছে। দেবনাগরী লিপি গ্রহণের সঙ্গে উন্নয়ন বা সরকারি সহায়তাকে যুক্ত করার ইঙ্গিত এই সমৃদ্ধ ভাষাগত বৈচিত্র্যের প্রতি সুবিচার করে না বলেও মন্তব্য করেন তিনি। মাত্র গতকাল আমাদের দেশের যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয় আমাদের রাজ্য সফর করে গেছেন। আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটা রাজভাষা দপ্তর নামে একটা দপ্তর আছে হিন্দি প্রসারের জন্য। এতে কারো আপত্তি সেখানে নেই। আমি যখন সাংসদ ছিলাম আমিও ওই কমিটির একজন সদস্য ছিলাম। সেই কমিটির একটা সভা এখানে করেছে। কিন্তু এই সভাতে এসে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন যে উত্তর পূর্বাঞ্চলের প্রায় 40টা এরকম এই আদিবাসীদের ভাষা, তিনি বলছেন এদের প্রত্যেককে দেবনাগরী এই অক্ষর স্ক্রিপ্ট নিয়ে তাদের ভাষা লিখতে হবে। প্রায় থ্রেট, হুমকির মতো। এই ধরনের দৃষ্টিভঙ্গি আরএসএস এর আদর্শিক অবস্থানের প্রতিফলন। ভাষা ও লিপি সংক্রান্ত সিদ্ধান্ত একান্তভাবেই সংশ্লিষ্ট ভাষাভাষী সম্প্রদায়ের ওপর নির্ভরশীল হওয়া উচিত। উপর থেকে কোনো প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মানুষের নিজস্ব পছন্দের লিপিতে মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও প্রসারের পূর্ণ স্বাধীনতা থাকা অপরিহার্য। ভাষা মানুষের আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তাই ভাষা ও লিপির প্রশ্নে যে কোনো ধরনের চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট, উল্লেখ করেন জিতেন্দ্র চৌধুরী। ব্যবহার না করা হয় তাহলে এই ভাষাগুলো বিকাশের জন্য কোনো রকমের সাহায্য করা হবে না। এটা এক ধরনের ভাষা সন্ত্রাস, ভাষা সংস্কৃতির আধিপত্যবাদ। এটা আরএসএস এর চিন্তা ভাবনা প্রসূত। আমরা এর নিন্দা জানাচ্ছি। আজকেরই পবিত্র দিনে আব্দুল বরকত সালামদের শহীদান দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা আমাদের মাতৃভাষার স্বাধীনতা, যে স্ক্রিপ্ট হোক বা অন্য যা কিছু, সেই অংশের জনগণ তার সংখ্যাগরিষ্ঠ তারা যা চাইবেন সেটাই হবে সেই স্ক্রিপ্ট বা অন্য যে কোনো ধরনের ভাষা সংক্রান্ত নীতি। এর বিরুদ্ধে কোনো ধরনের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা আজকে যখন আমরা এই 21শে ফেব্রুয়ারি আমরা প্রতিপালন করছি, আজকের এই দিবসে যেমন শহীদদের স্মরণ করছি, সেই 52 হোক বা এই 61 হোক বা 75, তার সাথে আজকে যারা এই ভাষা ওপর দমন নীতি চালিয়ে যেতে চাইছে তার বিরুদ্ধেও
আমরা অঙ্গীকার ঘোষণা করছি। ভাষাগত বহুত্ব ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার প্রশ্নে লিপি বিতর্ক বর্তমানে হয়ে উঠেছে একটি রাজনৈতিক ইস্যু। আগামী দিনে ত্রিপুরার রাজনীতিতে এই বিষয়টি আরো সুরে চড়াবে কিনা তা নিয়ে চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য রাজনীতিতে তথাকথিত আদি বিজেপির ব্যানারকে সামনে রেখে সূর্যমণিনগরের রামপ্রসাদ পালের কার্যকলাপকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। তার সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান, পৃথক কর্মসূচি এবং দলীয় বার্তার বাইরে পদক্ষেপ এইসবই এখন প্রশ্নের মুখে ফেলেছে দল এবং সরকারকে। আদি পরিচয়ের রাজনৈতিক তাৎপর্য, দলীয় শৃঙ্খলা এবং ভবিষ্যৎ সমীকরণ সব মিলিয়ে বিষয়টি এখন কেবল ব্যক্তিকে ঘিরে নয়, বরং তা হয়ে উঠেছে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের অংশ। সূর্যমণিনগর কেন্দ্রকে ঘিরে রামপ্রসাদ পালের রাজনৈতিক অবস্থান ও কৌশল নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে, বিশেষ করে নিজেকে আদি বিজেপি হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টার পাশাপাশি সাম্প্রতিক কিছু রাজনৈতিক পদক্ষেপ আবারও একবার বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে তার অবস্থানকে। আদি বিজেপি নামকে ব্যবহার করে এবং তাকে বিকৃত করে বিভিন্ন অবৈধ এবং অনৈতিক কাজকর্মের মধ্য দিয়ে নিজের পলিটিক্যাল ক্যারিয়ারকে দাঁড় করিয়েছেন বলে অভিযোগ রামপ্রসাদ পালের বিরুদ্ধে। বিগত 25 বছরে বামফ্রন্টের সময়কালে তথাকথিত আদি বিজেপি রামপ্রসাদ পালের ন্যূনতম একটি আন্দোলন কর্মসূচির সাক্ষী ত্রিপুরা রাজ্যে রয়েছে কিনা তা জানা নেই তথ্যবিজ্ঞ মহলে। 1993 সাল থেকে 2018 সালের 25 বছরের বামফ্রন্টের সময়কালে তথাকথিত আদি বিজেপি রামপ্রসাদ পালের রাজনৈতিক কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলছেন খোদ দলেরই একাংশ নিষ্ঠাবান কর্মী। 25 বছরের এই বামফ্রন্টের সময়কালে নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদ বা বাম বিরোধী কোনো আন্দোলনে রামপ্রসাদ পালের অংশগ্রহণ স্মরণ করতে পারছেন না ভারতীয় জনতা পার্টির সত্যিকারের আদি কার্যকর্তারা। বামফ্রন্টের সময়ে শাসক সিপিআইএমকে ম্যানেজ করে বৈধ অবৈধ ব্যবসার মাধ্যমে সূর্যমণিনগর এলাকায় একজন ব্যবসায়ী বলে পরিচিত ছিলেন রামপ্রসাদ পাল। 2018 বিধানসভা নির্বাচনে পালা বদলের হাওয়ায় গা এলিয়ে দিয়ে নিজের পলিটিক্যাল প্ল্যাটফর্ম আদায় করার রসদ খুঁজে পান তথাকথিত এই আদি বিজেপি। প্রতিষ্ঠান বিরোধী হওয়ায় 2018 সালে যেখানে ঘটি সহ বিসর্জন হয় সিপিআইএম এর, তখনই তিনি হয়ে পড়েন পুরোদস্তুর বিজেপি। আর সেখান থেকেই শুরু হয় আসল খেলা। সূর্যমণিনগর এলাকা থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে গত কয়েক বছরে নিজের সম্পদ কিভাবে কয়েকশো গুণ বাড়িয়ে নিয়েছেন এই এলাকার মুকুটহীন সম্রাট রামপ্রসাদ পাল তা শোনা যায় এলাকায় কান পাতলে। আদি শব্দের মাহাত্ম্য হলো ত্যাগ, সমর্পণ এবং আত্মবলিদান। এর মাধ্যমে লিগেসি তৈরি করা। এই ক্ষেত্রে লিগেসি তৈরি করার জনপ্রাণ নীতি আদর্শকে ভিত্তি করে সুসংহত একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যান, যার ধারক এবং বাহক হয় পরবর্তী প্রজন্ম। এক্ষেত্রে নিজেকে আদি বিজেপি বলে প্রচারের ঝাঁক পিটিয়ে কি ধরনের ত্যাগ, সমর্পণ এবং আত্মবলিদানের লিগেসি তৈরি করেছেন রামপ্রসাদ পাল তা নিয়ে প্রশ্ন উঠছে খোদ বিজেপির অন্দরমহলে। তবে হ্যাঁ, চার দখলের লিগেসি তৈরি করার জন্য 2022 সালের 14 মে যে তাণ্ডব লীলা চালিয়েছিলেন এই তথাকথিত আদি বিজেপি, তার ভিডিও 3 বছর পরেও ট্রেন্ডিং এ রয়েছে নেট দুনিয়ায়। 2018 সালের পর থেকে সূর্যমণিনগরকে নিজের ইজারা হিসেবে প্রচার করে যে ধরনের কার্যকলাপ সংগঠিত করে চলেছেন রামপ্রসাদ পাল অ্যান্ড কো, তার বিরুদ্ধে আঙুল তোলার মতো সাহস কেউ করতে পারেন বলে স্বপ্নেও ভাবতে পারেন না তথাকথিত এই আদি বিজেপি নেতা। বামফ্রন্টের 25 বছরের সময়কালে সিপিআইএম কে কোলে পিঠে এমনকি পকেটে রেখে চলা রামপ্রসাদ পালই 2018 পর হয়ে গেলেন অতি রাষ্ট্রবাদী আদি বিজেপি নেতা। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে থানার নাকের ডগায় আমতলী স্কুলের জায়গা দখল করে জাতীয় সড়কের পাশে ভিটি বিক্রির অভিযোগ উঠেছে মার্কা ঘেরুয়া নেতার বিরুদ্ধে। আর কিছু না হোক, সূর্যমণিনগরে রামপ্রসাদ এন্ড কোংয়ে মাফিয়াগিরি, জমি দালালি, তোল্লা আদায়, চাঁদাবাজি, পাচার এবং চোরা চক্রের বিরুদ্ধে কলম ধরার অপরাধে বরিষ্ঠ সাংবাদিক সম্পাদককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেবার ক্ষমতা অর্জন করেছেন তথাকথিত এই আদি বিজেপি নেতা, তা আজ জলের মতো পরিষ্কার। তবে মৌচাকে ঢিল পড়তেই এক সময় কোলে পিঠে এবং পকেটে রাখা সিপিআইএম এর সঙ্গ পেতে আবারও একবার মরিয়া হয়ে উঠেছেন এই আদি বিজেপি নেতা। তাই যদি না হয় তাহলে রাজভাষা আঞ্চলিক সম্মেলনে যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সেখানে যোগদান করেছিলেন রাজ্যের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ের বিজেপি কর্মকর্তারা, সেখানে কেন সিপিআইএম সাধারণ সম্পাদকের সঙ্গে আলাদাভাবে অন্য একটি ভূমি পূজনে অনুষ্ঠানের আয়োজন করবেন তথাকথিত এই আদি বিজেপি রামপ্রসাদ পাল, তা নিয়ে জোর বিতর্ক চলছে রাজ্য রাজনীতিতে। শুধু তাই নয়, তারই এলাকায় যেখানে
22 ফেব্রুয়ারি উদ্বোধন হতে চলেছে স্টেট অলিম্পিক গেমস, সেখানেও উপস্থিত থাকবেন না তথাকথিত এই আদি বিজেপি রামপ্রসাদ পাল। ত্রিপুরাতে বর্তমানে যেখানে ভারতীয় জনতা পার্টির ভরা গাঙে বইছে জোয়ার, সেখানে সিপিআইএম রাজ্য সম্পাদকের সঙ্গে আলাদা কর্মসূচি করে কি ধরনের ব্লুপ্রিন্ট রচনা করছেন এই আদি বিজেপি নেতা, তা জানতে চাইছেন রাজ্যের সাধারণ মানুষ। রামপ্রসাদ পালকে ঘিরে বিতর্ক কেবল একজন নেতার ব্যক্তিগত ভাবমূর্তি নিয়ে নয়, ত্রিপুরার বর্তমান রাজনৈতিক কাঠামোর দিক নির্দেশও স্পষ্ট করছে রামপ্রসাদ পালের সাম্প্রতিক কার্যকলাপ। আদি পরিচয়ের দাবি, ক্ষমতার পরবর্তী উত্থান, বরিষ্ঠ সাংবাদিক সম্পাদককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির মতো বিতর্কিত ঘটনা এবং প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে মঞ্চ ভাগ, সব মিলিয়ে রামপ্রসাদ পাল নামটি ত্রিপুরা প্রদেশ বিজেপির জন্য এখন হয়ে উঠেছে সূক্ষ্ম পর্যবেক্ষণের বিষয়। আগামী দিনে তার অবস্থান দলীয় কাঠামোর ভেতরে কতটা দৃঢ় থাকে নাকি নতুন সমীকরণের দিকে মোড় নেয়, সেই উত্তরেই নির্ধারণ করবে এই বিতর্কের ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বাইজাল বাড়ি এলাকায় ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার র্যালিকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয় শনিবার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বাইজাল বাড়ি এলাকায় শনিবার রাজনৈতিক উত্তেজনার পারদে চলল ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার ডাকা র্যালিকে ঘিরে। নির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে চাপা উত্তেজনা বিরাজ করছিল এলাকায়। অভিযোগ, র্যালি বানচালের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল সংগঠিত করেন তীব্রামথা কর্মী সমর্থকেরা, যেখানে উপস্থিত ছিলেন মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। মন্ত্রী বিকাশ দেববর্মা বাইজালবাড়ি এলাকায় পৌঁছতে স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইন শৃঙ্খলা রক্ষায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ানরা। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হলেও প্রায় শতাধিক যানবাহন দীর্ঘক্ষণ আটকে পড়ে, ফলে চরম ভোগান্তির সৃষ্টি হয় সাধারণ মানুষের। বিজেপি জনজাতি মোর্চা নির্ধারিত র্যালি কার্যত ভেস্তে যায় এদিন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরো ঘনীভূত হয় এলাকায়। এডিসি এলাকায় এভাবে বিক্ষোভ দেখিয়ে বিজেপির অগ্রযাত্রা রোখা যাবে না। রঞ্জিত দেববর্মা অতীতে উগ্রবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন এবং আইনানুগ প্রক্রিয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। স্যার তিনি তামনি বাগে অর টং খানা খালাইখা বেলাই যে উজাগানি এমএলএ বরম গোনাं रंजित देबबर्मा चिनी पार्टीनि बाइक रैली तंगमानि जेकुनोनि संगठननि अधिकार दं जतनि न पुलिसनि पारमिशन लाजाक बाइक रैली खायनानि बागै तिनि चिनी बाइक रैली न बकासुका राजनीति खायनानि जतनि अधिकार दं राजनीति खायनानि जतनि अधिकार दं ए रामचंद्रघाट केबनिया रामचंद्रघाट जतनि रामचंद्रघाट तो তিনি जोंना आटपखा आगामी दिनों वो पब्लिक रक बनो जवाब नाय आनी आह्वान राजनीति खाने जतने अधिकार दं केबनी अधिकार न खर्ब खाइमिया ब एमएलए तिनी चिनी पलिटिकल पार्टी नि बाइक रैली तंगमानि ब आटपखा आगामी दिनों मनि जवाब माननाय साबसे जरा रमै नंगरो कसाजाक आं प्राय 1 घन्टा रमै कसाजाक तिनी चिनी बाइक रैली तंगमानि चिनी पारमिशन दं जतने दं बाइक रैली पारमिशन दं किंतु इलिगेल भावे तिनी चिनी बाइक रैली न बकासुका बाइक रैली के ताबुक चालू नाय जासन बाइक रैली म चिंनायनाय सिचुएशन ताम नायनाय चिंनायनाय बाइक रैली जों खायनाय जों बाइक रैली जों खायनाय স্যার বটো সাবো রেপিস নো সেন কোনা মানে আবক পুরো রেপিস করি জায়গা। পরবর্তী সময়ে মথার এই বিক্ষোভ নিয়ে সাফাই গাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। স্যার তিনি তামনিতে টুং খানা নাং খাও জায়গা অরংখা অর ফলসে রেপিস প্রসেনজিৎ দেববর্মা বা হাসতে পাইহিন বিনি রেপ কেস তঙ্গ 25 বছর ব খারি তংমানি বন সাল বুরুম বুরুম নগো বড় যে ফাইয়ে তুমको খাই তং ফাইমানি বেরাই তং ফাইমানি আর বিভিন্ন প্রোগ্রাম খাইও বিভিন্ন খাই তং অথচ পুলিশ কোর্টে রিপোর্ট পাঠকতা বিনে বন নাইতো বিমাইয়া তিনর जों मानखा बन जों पुलिसनो दाबि खाइका बन रमै नों कोर्ट चालु खाइदि हिनै चालानि दि हिनै पुलिस केन्तु रमे बन बरं और प्रोटेक्शन दि तनिका पुलिस बरं हा बरं खारिने बेग बर साइतो बैतंग जों साका नों बन रमदि जों और बीजेपी नि रेली खाइने चिन कोन बादा करे बन प्रोग्राम खाइने कोन बादा करे किन्तु एकजन रेपिस न नों और बन रमदि बन डिटेन खालाइदि नों और रेपिस न
তাড়াতাড়ি রম দিব না রমুই একজন বুড়ি যে রেপ খাইজাকা ব জাস্টিস মানতো চেঙাব নাইও। এদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে রামচন্দ্র ঘাট মহকুমায় তীব্র আকার ধারণ করেছে রাজনৈতিক চাপানোতর। আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে এই ধরনের ঘটনা বিস্তার লাভ করতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। এদিকে পরিস্থিতির ওপর কড়া নজরদারি চলছে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে এদিন জানিয়েছে স্থানীয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছে এই মুহূর্তের শেষ খবরে। মাতৃভাষার বিকাশ এবং এর প্রচার প্রসারে দিতে হবে গুরুত্ব। এক্ষেত্রে ভূমিকা নিতে হবে আজকের যুব সমাজকেও। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই জানালেন রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। এদিন রাজধানীর সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাজ্যভিত্তিক এক অনুষ্ঠানের অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। এই যুব সমাজে কিন্তু আগামী দিনে আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষার উত্তরাধিকারী। তো স্বাভাবিক কারণে আজকে আমাদের দিন পাল্টেছে, আজকে ডিজিটালাইজেশনের যুগ, আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এআই এর যুগ। আজকে প্রযুক্তি দ্রুততার সাথে দ্রুত গতিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আজকে এগিয়ে যাচ্ছে। সুতরাং তার মাঝে আমাদের এই আঞ্চলিক ভাষাগুলো কিংবা মাতৃভাষাগুলো যেন হারিয়ে না যায়, বরং এই সমস্ত প্রযুক্তির হাত ধরে বা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন সম্ভাবনার দুয়ার যাতে আগামী দিনে আমাদের এই মাতৃভাষার উন্মুক্ত হয়, এই দায়িত্ব কিন্তু আমাদের যুব সমাজের। সুতরাং এই যুব সমাজ এই প্রযুক্তির সাথে আমাদের এই মাতৃভাষাকে অক্ষত রেখে যাতে নতুন নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য যুব সমাজকে একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগামী কিছুদিনের মধ্যেই অপারেশনাল হবে মৈত্রী সেতু। শনিবার স্বদেশী জাগরণ মঞ্চের অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শুধুমাত্র উত্তর পূর্বের প্রবেশদ্বারই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ারও প্রবেশদ্বার হবে ত্রিপুরা। এক্ষেত্রে ব্যবহার করা হবে চিটাগাং বন্দরকে। রাজ্যের আর্থসামাজিক পরিস্থিতির উন্নয়নে বিশেষ ভূমিকাও রাখবে এই সেতু বলেও এদিন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন ছোট এবং মাঝারি শিল্প উদ্যোগীদের অনুপ্রেরণা ও সংবর্ধনা সভার আয়োজন করা হয় রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে। नरेंद्र मोदी जी नॉर्थ ईस्टर्न के लिए अलग अलग सुविधा दिए हैं, स्पेशल एफर्ट्स इधर दे रहे हैं। उसी संदर्भ में कल हिंदी भाषा का 3000 लोगों का प्रोग्राम इधर लिया है। तो ये नॉर्थ ईस्ट में रखना, त्रिपुरा में वैसे इसमें एंकरेज देना
लास्ट ईयर भी नॉर्थ ईस्ट काउंसिल मीटिंग गवर्नर्स का, चीफ मुख्यमंत्री का इधर ही हुआ था। तो ऐसे धीरे धीरे अपना नॉर्थ ईस्ट में पर्टिकुलरली त्रिपुरा में ये कार्यक्रम हो रहा है, इसको बल दे रहा है प्रधानमंत्री, उसको एडवांटेज लेके आगे जाने का है। और आगे वाले दिनों में अपन को ये नॉर्थ ईस्ट के लिए, नॉर्थ ईस्ट एशिया के लिए त्रिपुरा एक गेटवे बनने वाला है। अभी अपन ये बांग्लादेश से पोर्ट है, चित्तगांग पोर्ट जो है, पोर्ट के लिए ब्रिज हो गया था, उस टाइम पे पॉलिटिकल डिफरेंसेस उधर होने से वो इनॉग्रेशन नहीं हुआ। अभी उधर आए हैं, थोड़ी दिनों में वो इनॉग्रेशन होगा। वो इनॉग्रेशन होने के बाद ऊपर से असम से इधर आने का जरूरत नहीं है। अपने को पत्थर होना है, सीमेंट होना है, स्टील होना है, अपने को चिटगांग पोर्ट से जल्दी आएगा। खाली अपना त्रिपुरा नहीं पूरे नॉर्थ ईस्ट के लिए एक गेटवे बनेगा। तो उसके लिए अपन तैयार रहना है, उसका एडवांटेज। অফিসারদের বলেছি যতগুলো জায়গার মধ্যে এই যে লোহার ব্রিজগুলো আছে, বেলি ব্রিজ, সেগুলো সরাতে হবে এবং বেলি ব্রিজগুলো যেখানে মানে অলরেডি বাঁশ দিয়ে তৈরি সেখানে যেন স্থানান্তর করা যায়। ইচ্ছে করলে এগুলো মানে বোল্ট, স্ক্রু বোল্টের বিষয় আছে, এগুলো ইজি খোলা যায়। অলরেডি আমি জিজ্ঞেস করেছি কোথায় কোথায় এখন পর্যন্ত লাগানো হয়েছে এবং সেগুলো যাতে আরসিসি পিলার দিয়ে বক্স কালভার্টের মতো করে, এবং তারও কিন্তু কাজ শুরু হয়েছে। আমাদের সরকার এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছে। আজকে শহর থেকে আরম্ভ করে আপনারা ভাবুন, যখন এই যে আমাদের রিং রোডটা যখন অলরেডি ওয়েস্টার্ন বাইপাস যে রিং রোড সেটা কাজ শুরু হয়ে গেছে, এটারও অনুমোদন আমরা আসছে। এখানে যখন আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ডিম প্রজেক্ট, যেটা আমরা এখানে একটা মল করছি, সেই মল যখন হবে সেটা তো আপনাদের যারা এখানে গাড়িগুলা চালায় তাদেরও লাভ হবে। এখানে আমাদের 16B+G সবচেয়ে উঁচু দালান আমরা তৈরি করছি গুর্খা বস্তিতে। সেটা একটা পেন্ডুলাম মুভমেন্ট, প্রায় 8.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে। আমাদের এখানে 5 স্টার হোটেল হচ্ছে, এখন 5 স্টার হোটেল একটা টাটা কোম্পানির সাথে হয়েছে। সেটা করলে 200 জনের লোকের এখানে সংস্থান হবে। কিন্তু ইনডাইরেক্টলি যারা গাড়ি চালায়, যারা বিদেশ থেকে লোক আসবে, এক একটা রুমের ভাড়া 4টা রুম এক্সক্লুসিভ রাখবে, যার ভাড়া 1.5 লাখ থেকে 2.5 লাখ। তো বিদেশ থেকে তাদের চার্টার প্লেন নিয়ে আসবে তারা, কারণ টাটা কোম্পানির এরকম আছে। তারা আসলে ওখানে বসে থাকবে না, ওরা যখন বিভিন্ন জায়গায় যাবে তখন তো আমার শ্রমিক ভাইরা বা মালিকরা তাদেরই লাভ হবে, বেভারেজ যারা সাপ্লাই করবে তারা হবে। আজকে একের পর এক আমাদের এই কাজগুলো আমরা করছি। আপনারা এর মধ্যে 1 বছরের মধ্যে আপনারা শুনলে অবাক হবেন যে এখানে এই কয়েক বছরের মধ্যে এত ডেভেলপমেন্ট আমরা করছি এখানে, যে সেটা যদি আমি আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ত্রিপুরার ক্রীড়া ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে চলেছে স্টেট গেমস 2026 এর মাধ্যমে। প্রথমবারের মতো 22 ফেব্রুয়ারি আয়োজিত এই রাজ্য স্তরের ক্রীড়া আসর দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত ক্রীড়াবিদদের অংশগ্রহণে এবারের স্টেট গেমসে মোট 18টি ইভেন্ট অন্তর্ভুক্ত হয়েছে। ক্রীড়া বিকাশকে ত্বরান্বিত করা এবং নতুন প্রজন্মকে বহুমুখী খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে এই বৃহৎ উদ্যোগ। এবারের আসরের বিশেষ আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে গলফ। ত্রিপুরায় গলফ এখনও নবীন খেলা হলেও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন হয়েছে প্রতিযোগিতা আয়োজনের যাবতীয় প্রস্তুতি। আগামী 23 ও 24 ফেব্রুয়ারি আগরতলার শালবাগানে অবস্থিত তাস্কর বিএসএফ গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে গলফ ইভেন্ট। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত মোট 20 জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন এই প্রতিযোগিতায়।
নির্বাচন প্রক্রিয়ায় খেলোয়াড়দের দক্ষতা, প্রশিক্ষণ এবং খেলার মানদণ্ডকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে বজায় থাকে প্রতিযোগিতার মান উচ্চ স্তরে। ত্রিপুরায় গল্ফের মতো কৌশল নির্ভর ও সম্ভাবনাময় খেলার অন্তর্ভুক্তি রাজ্যের ক্রীড়া পরিমণ্ডলে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানিয়েছে গলফ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা। স্টেট গেমস এর মাধ্যমে রাজ্যের ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে জাতীয় স্তরে সাফল্য অর্জনের পথ আরও সুগম হবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেছে গলফ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা। इंटरनेशनल मातृ दिवस है आप सब जानते हैं और इसका इतिहास भी सबको मालूम है और सबका अपना अपना जो मातृभाषा है उसमें हमेशा बात करना चाहिए। कल माननीय गृहमंत्री जी ऑलरेडी बोल चुके हैं, उन्होंने कहा कि पहले अपने घर में अपना अपना मातृभाषा से सब बच्चे से बात करना चाहिए, घर में मातृभाषा से बात करना चाहिए। नहीं तो अपना जो परंपरा है, जो इतिहास है और जो हमारा संस्कृति है वो भूल जाए। ये एक नया दिशा उन्होंने कल कहा और मैं समझता हूँ ये मातृभाषा उनके साथ जो कल उन्होंने कहा इसके साथ काफ़ी इसका मैसेज भी दिए और मैं इसलिए आज मातृभाषा दिवस के उपलक्ष्य में मैं पूरा त्रिपुरावासी को मैं शुभेच्छा देना चाहता हूँ और जो माननीय गृहमंत्री जी कल बताया उस हिसाब से सबको पहले अपना मातृभाषा, उसके बाद जो अपना बाहर का जो भाषा है दूसरा भाषा, ये चाहे हिंदी भाषा हो ये चाहे दूसरा भाषा हो, भाषा जानने में तो कोई दिक्कत नहीं है, अंग्रेजी भी आप जान सकते हो, लेकिन पहले मातृभाषा उसमें कोई माने ये नहीं होगा, कॉम्प्रोमाइज़ नहीं होगा। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। অলিতে গলিতে বেড়ে ওঠা নেশা সাম্রাজ্য কঠোরভাবে প্রতিরোধ এবং পরীক্ষার মরশুমে গভীর রাত পর্যন্ত শব্দদূষণ রোধের দাবিতে ডেপুটেশন প্রদান করল বাম গণতান্ত্রিক ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই। শনিবার রামনগর আউটপোস্টের ওসির সঙ্গে সাক্ষাৎ করে লিখিত দাবিপত্র তুলে দেয় সংগঠনের একটি প্রতিনিধি দল। বিভিন্ন পাড়া মহল্লায় নেশা জাতীয় দ্রব্যের অবাধ বিস্তার যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। এই প্রবণতায় রুখতে নিয়মিত টহলদারি বৃদ্ধি, সন্দেহভাজন আস্তানায় নজরদারি এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠন। একই সঙ্গে বর্তমানে চলমান পরীক্ষার মরশুমে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে মাইক ও ডিজে ব্যবহারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠন। নেশা এবং জুয়া কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই যে পাচার বাণিজ্য, নেশা বাণিজ্যটা বন্ধে পুলিশকে একটা সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে। আমরা দেখলাম এই সময়ের মধ্যে জিরানিয়া রেলকাণ্ডের পর আগরতলা শহরেও গত কিছুদিন আগে রেলের ওয়াগন ভর্তি নেশা সামগ্রী ধরা পড়ল। ফলে পুলিশের সামনে এই ঘটনাগুলি হচ্ছে এবং পুলিশ প্রশাসন এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করছে না। যারাই অবৈধ এই নেশা সাম্রাজ্য বিস্তারে ভূমিকা গ্রহণ করছে পুলিশ জানে এগুলি, পুলিশ জানার পরও কেবলমাত্র শাসক দলের অঙ্গলি হেলনে কাজ করছে পুলিশ। নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে আমরা দাবি জানাচ্ছি তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয় পয়েন্টটা কি আছে, রাজনৈতিক সন্ত্রাস রোধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকে যেখানেই আমরা লক্ষ্য করছি যে প্রতিবাদের ভাষা প্রতিরোধ তৈরি করছে সেখানেই শাসক দলের আক্রমণ, সন্ত্রাস এগুলি নেমে আসছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসন্ন, কোথাও কোথাও এর মধ্যেই শুরু হবে পরীক্ষাগুলি এবং আমরা দেখছি যে আমাদের রাজ্যের একটা অদ্ভুত কালচার এই সময়ের মধ্যে আমদানি হয়েছে যে কালী পুজো হবে ডিজে অর্কেস্ট্রা, দুর্গা পুজো হবে ডিজে অর্কেস্ট্রা, স্বাভাবিক। ফলে উৎসব হবে, উৎসবের মধ্যে মানুষ আনন্দ করবে, স্বাভাবিক। কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে ছাত্রছাত্রীদের পরীক্ষা, এই যে মেলা, এই যে নানাভাবে নানা আঙ্গিকে যুবদের মনকে আজকে তাদের কাজ নেই তাদের হাতে, ফলে কাজ নিয়ে কোনো আলাপচারিতার বদলে মেলা জলসা এগুলি দিয়ে যুব মনকে আজকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, কখনো সরকারিভাবে, কখনো বেসরকারিভাবে, কখনো বিজেপির পক্ষ থেকে। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে।
নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একে বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। বাংলাদেশ সহকারী হাই কমিশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026। এই উপলক্ষে দোতালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে অর্থনমিত করা হয় জাতীয় পতাকা। ভাষার শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকের আবহে অনুষ্ঠিত হয় কর্মসূচির সূচনা। পরবর্তীতে ঐতিহাসিক গণসঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি পরিবেশনের মধ্য দিয়ে অস্থায়ী শহীদ মিনারে অর্পণ করা হয় পুষ্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার হাসান আল বাশার আবুল উলাই সহ দূতালয়ের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা। ভাষা আন্দোলনের চেতনাকে স্মরণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং ভাষাগত বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান বক্তারা। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের আত্মিক সম্পর্ক রয়েছে, এক্ষেত্রে ভাষা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলে এদিন জানিয়েছেন বাংলাদেশ সহকারী হাই কমিশনার হাসান আল বাশার আবুল উলাই। ত্রিপুরা এবং বাংলাদেশের যে সম্পর্ক, এটা একটা আত্মিক সম্পর্ক এবং এই সম্পর্কের ক্ষেত্রে ভাষা কিন্তু একটা অন্যতম একটা বড় নিয়ামক। ত্রিপুরাতে বাংলা ভাষাভাষী, আবার বাংলাদেশেও আমরা যারা আছি আমাদের বাংলা ভাষা। সো এই যে ভাষার মাধ্যমে যে সম্পর্ক, আবার ভারতের ক্ষেত্রে ধরলে ভারতের ভাষাগত যে বৈচিত্র্য, সেটা অন্যরকম একটা সৌন্দর্য। সো এই জায়গাটাতে আমাদের আজকের দিনে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসের মূল বিষয় আমি মনে করি যে এই বৈচিত্র্যতা এবং এর সৌন্দর্য এবং এটা কিভাবে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধকরণে একটা শক্ত ভূমিকা রাখে। তো শহীদ ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজকের এই দিনে আমি ত্রিপুরাবাসী সবাইকে শুভেচ্ছা জানাই। আমি স্মরণ করি ত্রিপুরাবাসীর সাথে বাংলাদেশের যে আন্তরিক সম্পর্কের কথা এবং পৃথিবীর সকল প্রান্তে যেখানেই আজকের এই দিবসটি পালন হচ্ছে, এটা যদি সফল হয়। মেয়র স্যার শ্রী দীপক মজুমদার মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য। তিনি রিজিনাল কোঅর্ডিনেটর উপস্থিত আছেন, আমাদের আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মাতৃভাষার বিকাশ এবং এর প্রচার প্রসারে দিতে হবে গুরুত্ব। এক্ষেত্রে ভূমিকা নিতে হবে আজকের যুব সমাজকেও।
শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই জানালেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। এদিন রাজধানীর সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয়ে এবং মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। এই যুব সমাজে কিন্তু আগামী দিনে আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষার উত্তরাধিকারী। তো স্বাভাবিক কারণে আজকে আমাদের দিন পাল্টেছে, আজকে ডিজিটালাইজেশনের যুগ, আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এআই এর যুগ। আজকে প্রযুক্তি দ্রুততার সাথে, দ্রুত গতিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আজকে এগিয়ে যাচ্ছে। সুতরাং তার মাঝে আমাদের এই আঞ্চলিক ভাষাগুলো কিংবা মাতৃভাষাগুলো যেন হারিয়ে না যায়, বরং এই সমস্ত প্রযুক্তির হাত ধরে বা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন সম্ভাবনার দুয়ার যাতে আগামী দিনে আমাদের এই মাতৃভাষার উন্মুক্ত হয়, এই দায়িত্ব কিন্তু আমাদের যুব সমাজের। সুতরাং এই যুব সমাজ এই প্রযুক্তির সাথে আমাদের এই মাতৃভাষাকে অক্ষত রেখে যাতে নতুন নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য যুব সমাজকে একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু আগে গত এক বছর ধরেই দাবি দাবা চলছে, ম্যানেজমেন্ট সেগুলো কিছুতেই মেনে নিচ্ছে না। বেসিক্যালি ওরা প্রেশারে রাখতে চাইছে, বিভিন্ন ট্রান্সফার পলিসি নাবার্ডের গাইডলাইন্স ওরা অমান্য করছে, বিভিন্ন প্রেশারে রাখছে, বলছে আমাদের বেতন কেন নিচ্ছে, সেইগুলো তো একদম জাস্টিফাইড। মহিলাদের ট্রান্সফার গাইডলাইন্স কোনোভাবেই মানতে রাজি না ওরা। তারপর ডিআরডব্লিউ ওয়ার্কার স্যানিটেশন, ওদেরকে ন্যূনতম যে সেন্ট্রাল ডিআরডব্লিউ ওয়েজেস সেগুলোও দিচ্ছে না। সেই নিয়েই আমাদের বিভিন্ন দাবি দাবি। এই জন্যই আমাদের এই ধর্মঘট। আগামী 16 তারিখ যদি ওরা 27 তারিখে যদি এএলসি শিলচরে যদি না মানে আমাদের দাবি, সেখানে যদি ফিল্ড হয়, তাহলে আমরা আগামী 16 মার্চ আমরা একদিনে স্ট্রাইক করতে বাধ্য হব। এই হচ্ছে আমাদের বিভিন্ন দাবি দাবি। তার মধ্যে 10 দাবির মধ্যে আছে হচ্ছে গিয়ে ট্রান্সফার ইস্যু, তারপর হচ্ছে গিয়ে ওয়ার্কিং এনভায়রনমেন্ট একদম টক্সিক হয়ে গেছে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, অন্যান্য গ্রুপে আমাদের হুমকি দেওয়া হচ্ছে যে কেন বেতন নিচ্ছে, সেগুলো তো ঠিক না। আমরা ত্রিপুরাতে আছি, আমরা টিজিবি আমাদের নিজস্ব ব্যাংক। কিছুদিন আগে 50 বছর আমরা পালন হয়েছে, আগামী দিনে 75 হবে, 100 বছর হবে, ব্যাংক এগিয়ে যাবে। যতগুলো সেন্ট্রাল স্কিম আছে, টিআরএলএম স্কিম বলুন, পিএমজেবিওয়াই, এসবিআই, প্রত্যেকটা জিনিসেই প্রত্যেক বছর টিজিবি প্রত্যেকটা প্ল্যাটফর্মেই অ্যাচিভমেন্টের আমাদের কাছে ট্রফি হোক বা বিভিন্ন রিকগনিশন হোক আমরা পেয়ে থাকি। সেই জায়গায় যদি আমরা নিজস্ব দাবি দাবা, নিজস্ব স্টাফের যদি সেইগুলো না মানে, সামনাসামনি বসে ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে কথা না বলে, তখন আমরা বাধ্য হই এজিটেশন আমরা আজকে বেশি না, প্রত্যেক ব্রাঞ্চ থেকে মোটামুটি 40-50 জনের মতোই করছি। আগামী দিনে আরও বৃহত্তরভাবে আমরা এটা দেখব। এই হচ্ছে আমাদের দাবি দাবি। সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। मातृभाषा के विकास और उसके प्रमोशन को महत्व दिया जाना चाहिए। आज के युवाओं को भी इसमें भूमिका निभानी होगी। राज्य के हायर एजुकेशन मिनिस्टर किशोर बर्मन ने शनिवार को इंटरनेशनल मदर लैंग्वेज डे के मौके पर आयोजित एक कार्यक्रम में ये बात कही। इंटरनेशनल मदर लैंग्वेज डे का यह राज्यव्यापी प्रोग्राम आज राजधानी के सुकांतो एकेडमी ऑडिटोरियम में आयोजित किया गया। इस प्रोग्राम में अलग अलग स्कूल्स और कॉलेजेस के स्टूडेंट्स ने भी हिस्सा लिया। এই যুব সমাজই কিন্তু আগামী দিনে আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষার উত্তরাধিকারী। তো স্বাভাবিক কারণে আজকে আমাদের দিন পাল্টেছে, আজকে ডিজিটালাইজেশনের যুগ, আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এআই এর যুগ। আজকে প্রযুক্তি দ্রুততার সাথে দ্রুত গতিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আজকে এগিয়ে যাচ্ছে। সুতরাং তার মাঝে আমাদের এই আঞ্চলিক ভাষাগুলো কিংবা মাতৃভাষাগুলো যেন হারিয়ে না যায়, বরং এই সমস্ত প্রযুক্তির হাত ধরে বা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন সম্ভাবনার দুয়ার যাতে আগামী দিনে আমাদের এই মাতৃভাষার উন্মুক্ত হয়, এই দায়িত্ব কিন্তু আমাদের যুব সমাজের। সুতরাং এই যুব সমাজ এই প্রযুক্তির সাথে আমাদের এই মাতৃভাষাকে অক্ষত রেখে যাতে নতুন নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য যুব সমাজকে একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। मैत्री सेतु अगले कुछ ही दिनों में चालू हो जाएगा। राज्यपाल इंद्रसेना रेड्डी नल्लू ने आज शनिवार को स्वच्छ जागरण मंच इवेंट में ये बात कही। राज्यपाल इंद्रसेना रेड्डी नल्लू ने आज कहा, त्रिपुरा न सिर्फ नॉर्थ ईस्ट बल्कि साउथ ईस्ट एशिया का भी गेटवे होने जा रहा है। इसके लिए चिटागोंग पोर्ट का इस्तेमाल किया जाएगा। यह ब्रिज राज्य के सोशियो इकोनॉमिक सिचुएशन को भी बेहतर बनाने में खास रोल निभाएगा। इस दिन राजधानी के मुक्तधारा ऑडिटोरियम में एमएसएमई एंटरप्रेन्योर्स के लिए एक इंस्पिरेशन और रिसेप्शन मीटिंग आयोजित किया गया। नरेंद्र मोदी जी नॉर्थ ईस्टर्न के लिए अलग अलग सुविधा दिए हैं, स्पेशल एफर्ट्स इधर दे रहे हैं। उसी संदर्भ में कल हिंदी भाषा का 3000 लोगों का प्रोग्राम इधर लिया है। तो ये नॉर्थ ईस्ट में रखना, त्रिपुरा में वैसे इसमें एंकरेज देना। लास्ट ईयर भी नॉर्थ ईस्ट काउंसिल मीटिंग गवर्नर्स का, चीफ मुख्यमंत्री का इधर ही हुआ था। तो ऐसे धीरे धीरे अपना नॉर्थ ईस्ट में पर्टिकुलरली त्रिपुरा में ये कार्यक्रम हो रहा है, इसको बल दे रहा है प्रधानमंत्री। उसको एडवांटेज लेके आगे जाने का है और आगे वाले दिनों में अपन को ये नॉर्थ ईस्ट के लिए, नॉर्थ ईस्ट एशिया के लिए त्रिपुरा एक गेटवे बनने वाला है। अभी अपन ये बांग्लादेश से पोर्ट है, चिटागोंग पोर्ट जो है, पोर्ट के लिए ब्रिज हो गया था। उस टाइम पे पॉलिटिकल डिफरेंसेस उधर होने से वो इनॉग्रेशन नहीं हुआ। अभी उधर आए हैं, थोड़ी दिनों में वो इनॉग्रेशन होगा। वो इनॉग्रेशन होने के बाद ऊपर से असम से इधर आने का जरूरत नहीं है। अपने को पत्थर होना है, सीमेंट होना है, स्टील होना है। अपने को चिटागोंग पोर्ट से जल्दी आएगा। खाली अपना त्रिपुरा नहीं, पूरे नॉर्थ ईस्ट के लिए एक गेटवे बनेगा। तो उसके लिए अपन तैयार रहना है, उसका एडवांटेज। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। लंबी डिप्लोमेटिक अनिश्चितता और सिक्योरिटी सस्पेंशन के बाद अगरतला ढाका कोलकाता इंटरनेशनल बस सर्विस फिर से शुरू होने वाली है।
ट्रायल रन सफल होने के बाद त्रिपुरा रोड ट्रांसपोर्ट कॉर्पोरेशन ने 28 फरवरी से रेगुलर सर्विसेज शुरू करने का फैसला किया है। लंबे समय तक रुकावट के बाद अगरतला ढाका कोलकाता इंटरनेशनल बस सर्विस फिर से शुरू होने वाला है। ट्रायल रन पूरा होने के बाद त्रिपुरा रोड ट्रांसपोर्ट कॉर्पोरेशन ने 28 फरवरी से सर्विस फिर से शुरू करने का फैसला किया है। यह कदम सिर्फ एक ट्रांसपोर्ट सर्विस को फिर से शुरू करने का प्रशासनिक फैसला नहीं है, बल्कि भारत बांग्लादेश संबंधों, नॉर्थ ईस्ट भारत की रीजनल इकोनॉमी और बॉर्डर सिक्योरिटी पॉलिटिक्स के संदर्भ में इसका बहुत महत्व है। बांग्लादेश की पूर्व प्रधानमंत्री शेख हसीना के हटने के बाद से दोनों देशों के रिश्तों में जो अनिश्चितता पैदा हुई है, उसका सीधा असर वीजा और क्रॉस बॉर्डर सर्विसेज पर पड़ रहा है। दिसंबर 2025 में वीजा सर्विसेज और बस सर्विस के सस्पेंड होने से दोनों देशों के बीच नागरिकों के बीच संपर्क में रुकावट आया है। हालांकि बांग्लादेश में नई चुनी हुई सरकार के सत्ता में आने और प्रशासनिक स्थिरता लौटने के बाद दोनों देशों के बीच भरोसा फिर से बनाने का प्रोसेस शुरू हो चुका है। बस सर्विस का फिर से शुरू होना उसी प्रोसेस का एक साफ नतीजा है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा, इससे पता चलता है कि दोनों देशों के बीच बातचीत में अब प्रैक्टिकल सोच को प्राथमिकता दी जा रही है। সময় আসলে সবই হবে ঠিক, কারণ একটা জায়গায় জায়গায় কিন্তু কোনো সময় মোবাইলটা উঠছে, অনেক সময় খারাপ ভালো এগুলো তো আসে, অন্ধকার থেকে আলো, আবার আলোর থেকে অন্ধকার, এটা সাময়িক অবস্থা হয়েছে। আমরাও বলেছি নতুন সরকার নির্বাচিত সরকার সেখানে এসছে, তো আশা করি আগামী দিন আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করছেন যে একজন আরেকজনকে তারা চলবে না, ভারত বাংলাদেশকে ছাড়া চলবে না, আর বাংলাদেশও ভারতকে ছাড়া চলবে না। এই যে সিম্বায়োসিস যে একটা প্রক্রিয়া, সেটা হওয়া উচিত। এটা ভালো, এটা শুভ লক্ষণ যে যে আবার নতুন করে চলার যে শুরু হয়েছে, সেটা আগামী দিন অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমি আশা করি সেটা। यह सर्विस पहले भी 2 बार सस्पेंड किए गए थे। पहला कोविड-19 महामारी के दौरान और दूसरा बांग्लादेश में कथित बस दुर्घटना और भीड़ के हमलों के कारण सर्विस रोक दी गई थी। भारतीय यात्रियों की सुरक्षा और बांग्लादेश में फैले अशांति को लेकर अधिकारियों ने ढाका अगरतला बस सर्विस रोक दी थी। ट्रायल रन शनिवार सुबह त्रिपुरा रोड ट्रांसपोर्ट कॉर्पोरेशन कॉम्प्लेक्स से शुरू हुआ है, जैसा प्रशासनिक तैयारी और सुरक्षा व्यवस्था की सुरक्षा के हिस्से को तौर पर देखा जा रहा है। দীর্ঘদিন যাবত আমাদের ঢাকা আগরতলা ইন্টারন্যাশনাল যে বাস সার্ভিস ছিল, সেটা বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে সেটা বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে, তাও জানেন। ইতিমধ্যে আমাদের যিনি মৈত্রী বাসের অপারেটর, বিশেষ করে মহাদেব দাস সহ অন্যান্য অফিসাররা আজকে আগরতলা এসেছেন এবং তারা 2-4 দিন আমাদের ইন্টারন্যাশনাল বাস সার্ভিস ঢাকা আগরতলা তারা ট্রায়াল করবেন। আপ টু 27 তারিখ অবধি ট্রায়াল করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। 28 তারিখ থেকে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় সার্ভিস চালু হবে এবং সেই সঙ্গে এটা আজকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের যে ভিসা হাই কমিশন মানে আগরতলা এবং ঢাকা যে ভিসা হাই কমিশন, তারা ভিসা অফিসগুলো ওপেন করে দিয়েছেন, অর্থাৎ সরলীকরণ করে দিয়েছেন। ভিসা পাওয়ার ক্ষেত্রে আর কোনো প্রতিকূল অবস্থা থাকবে না। এই আমরা যারা যাত্রী সাধারণের কাছে অনুরোধ রাখবো, যদি ওনারা আমাদের আগরতলা থেকে ঢাকা যেতে চান বা কলকাতা ভায়া যেতে চান, সেখানে আমাদের এখান থেকে 28 তারিখ থেকে টিকিট ওপেন হবে, সেক্ষেত্রে আর কোনো রকম प्रतिकूल अवस्था থাকবে না। भौगोलिक रूप से अहम अगरतला ढाका कोलकाता रोड त्रिपुरा से सीधे सड़क मार्ग से कोलकाता पहुंचने के लिए लंबे चिकन नेक कॉरिडोर को पार करना पड़ता है। वहीं बांग्लादेश इलाके का इस्तेमाल करने से समय और लागत दोनों में काफी कमी आ जाती है। यह रूट पूर्वोत्तर भारत और पूर्व भारत के बीच व्यापार, मेडिकल टूरिज्म, शिक्षा और पारिवारिक संबंधों में भी अहम भूमिका निभाती है। सीमा पर कारोबार करने वालों और टूरिज्म सेक्टर से जुड़े लोगों के अनुसार इस सर्विस के फिर से शुरू होने से स्थानीय अर्थव्यवस्था में सुधार होगा। इससे ग्रेटर रीजनल कनेक्टिविटी प्रोजेक्ट या BBIN कॉरिडोर पर स्ट्रेटेजिक बातचीत भी फिर से शुरू हो सकती है। कुल मिलाकर अगरतला ढाका कोलकाता बस सर्विस का फिर से शुरू होना सिर्फ ट्रांसपोर्ट इंफ्रास्ट्रक्चर का रिवाइवल ही नहीं है, बल्कि यह दोनों देशों के बीच भरोसा फिर से बनाने, रीजनल कनेक्टिविटी स्ट्रेटेजी के रीएवैल्यूएशन और नॉर्थ ईस्ट इंडिया में आर्थिक हितों को फिर से जोड़ने का एक जरूरी इंडिकेटर भी है। अगर
हालात स्थिर होता है तो यह फैसला ज्यादा रीजनल इंटीग्रेशन और सब रीजनल कोऑपरेशन का एक मजबूत सिंबल भी बन सकता है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। ছাড়ে যাচ্ছে না। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আমরা যদি এত খারাপ হয়, আমরা সঙ্গে অ্যারেঞ্জ করছে কে তোমরা? কালকে যাও, বার হও। আরে যদি বিজেপি যদি খারাপ হয়, তুমি বিজেপির সঙ্গে থেকে ভাত খাও, তারপরে খারাপ খাও। সাহস থাকলে কালকে বাইর হয়ে যাও কালকে। সবাই প্রশ্ন করো। সব যত জনগণ প্রশ্ন খালি না। বিজেপি मोनसे জনের হানিয়া হগায় বিজেপি বাই তাঙ্গৈ নং কবাগৈ দं বিজেপি বাই নর্থ খানা থানি নখর থানি থানি আর বিজেপি খারাপ কয় আর তার বন্ধু একটা দুবাই দেয় চিন্তা এটা তো মানে ব্রেনে আমার ব্রেনে কোলাই না। বাহ এতলে রাজনীতি করে মানুষ এই কর্মকের মানুষ কইব বিজেপি চাই না বিজেপি করো না আর তার বন্ধুর ফেলা চিন্তা করো। ওয়ান সময় জনসংখ্যা করো, ওয়ান সুপার সিটি খাজানিটা করতে গুরুত্ব। আমাদের জনগণ যথেষ্ট সচেতন আছে, আমাদের জনগণ যথেষ্ট বুঝে জানে। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि सभी बेली ब्रिज को कंक्रीट ब्रिज से बदलने का ऑर्डर दिया गया है। शनिवार को साउथ त्रिपुरा बस ओनर्स एसोसिएशन की 35वीं एनिवर्सरी के मौके पर मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी की मार्बल स्टैचू और पुरानी बस व्यापारियों के लिए एक रिसेप्शन आयोजित सभा में ये घोषणा की है। मुख्यमंत्री ने कहा कि बेली ब्रिज के गिरने से होने वाले हादसों के डर से इस बार ब्रिज को कंक्रीट के पिलर से बदलने का ऑर्डर दिया गया है। অফিসারদের বলেছি যতগুলো জায়গার মধ্যে এই যে লোহার ব্রিজগুলো আছে, বেলি ব্রিজ, সেগুলো সরাতে হবে এবং বেলি ব্রিজগুলো যেখানে মানে অলরেডি বাঁশ দিয়ে তৈরি সেখানে যেন স্থানান্তর করা যায়। ইচ্ছে করলে এগুলো মানে স্ক্রু বোল্টের বিষয় আছে, এগুলো ইজি খোলা যায়। অলরেডি আমি জিজ্ঞেস করেছি কোথায় এখন পর্যন্ত লাগানো হয়েছে এবং সেগুলো যাতে আরসিসি পিলার দিয়ে বক্স কালভার্টের মতো করে এবং তারও কিন্তু কাজ শুরু হয়েছে। আমাদের সরকার এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছে। আজকে শহর থেকে আরম্ভ করে আপনারা ভাবুন, যখন এই যে আমাদের রিং রোডটা যখন অলরেডি ওয়েস্টার্ন বাইপাস যে রিং রোড সেটা কাজ শুরু হয়ে গেছে, এটারও অনুমোদন আমরা আসছে। এখানে যখন আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ডিম প্রজেক্ট, যেটা আমরা এখানে একটা মল করছি, সেই মল যখন হবে সেটা তো আপনাদের যারা এখানে গাড়িগুলা চালায় তাদেরও লাভ হবে। এখানে আমাদের 16B+G সবচেয়ে উঁচু দালান আমরা তৈরি করছি গুর্খা বস্তিতে। সেটা একটা পেন্ডুলাম মুভমেন্ট, প্রায় 8.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে।
আমাদের এখানে 5 স্টার হোটেল হচ্ছে, এখন 5 স্টার হোটেল একটা টাটা কোম্পানির সাথে হয়েছে, সেটা করলে 200 জনের লোকের এখানে সংস্থান হবে। কিন্তু ইনডাইরেক্টলি যারা গাড়ি চালায়, যারা বিদেশ থেকে লোক আসবে, এক একটা রুমের ভাড়া 4টা রুম এক্সক্লুসিভ রাখবে, যার ভাড়া 1.5 লাখ থেকে 2.5 লাখ। তো বিদেশ থেকে তাদের চার্টার প্লেন নিয়ে আসবে তারা, কারণ টাটা কোম্পানির এরকম আছে, তারা আসলে ওখানে বসে থাকবে না। ওরা যখন বিভিন্ন জায়গায় যাবে তখন তো আমার শ্রমিক ভাইরা বা মালিকরা তাদেরই লাভ হবে, বেভারেজ যারা সাপ্লাই করবে তারা হবে। আজকে একের পর এক আমাদের এই কাজগুলো আমরা করছি। আপনারা আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। भाषा और लिपि के मुद्दे पर राज्य में एक नई राजनीतिक बहस छिड़ चुकी है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने केंद्रीय गृह मंत्री अमित शाह के हालिया कमेंट को लेकर केंद्र पर भाषाई दबदबा का आरोप लगाया है। भाषा और स्क्रिप्ट के मुद्दे पर त्रिपुरा के राजनीतिक क्षेत्र में एक नई बहस छिड़ चुकी है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने केंद्र पर भाषाई दबाव को बढ़ावा देने का आरोप लगाते हुए कड़ी प्रतिक्रिया दी है। उनका यह बयान केंद्रीय गृह मंत्री अमित शाह के हालिया त्रिपुरा दौरे के बाद आया है। अमित शाह गुरुवार को हापानिया में इंटरनेशनल इंडोर एग्जीबिशन सेंटर में पूर्वी, उत्तरी क्षेत्र और पूर्वोत्तर क्षेत्र आधिकारिक भाषा सम्मेलन के उद्घाटन में शामिल हुए। राजनीतिक बहस की शुरुआत विपक्ष के नेता जितेंद्र चौधरी के सम्मेलन में भाषा नीति और स्क्रिप्ट पर दिए गए कमेंट से हुआ। जितेंद्र चौधरी ने साफ किया कि ऑफिशियल लैंग्वेज डिपार्टमेंट हिंदी को बढ़ावा देने के लिए काम करेगा, इस पर कोई ऐतराज नहीं है। हालांकि विपक्ष के नेता जितेंद्र चौधरी ने कहा कि अगर नॉर्थ ईस्ट की भाषाओं को देवनागरी स्क्रिप्ट अपनाने की सलाह दी जाती है तो ये मंजूर नहीं है। पूर्व एमपी के तौर पर राजभाषाओं पर पार्लियामेंट्री कमेटी में काम करने के अपने अनुभव का जिक्र करते हुए जितेंद्र चौधरी ने आरोप लगाया कि क्षेत्रीय भाषाओं के विकास को किसी खास लिपि से शर्तों के साथ जोड़ने से एक असहज संदेश जाता है। विपक्ष के नेता ने यह प्रतिक्रिया शनिवार को इंटरनेशनल मदर लैंग्वेज डे के मौके पर आयोजित एक इवेंट में दिया। नॉर्थ ईस्ट में 40 से ज्यादा देसी भाषाएं हैं। हर भाषा का अपना इतिहास, सांस्कृतिक विरासत और सामाजिक आधार है। उन्होंने यह कहा, विकास या सरकारी मदद को देवनागरी लिपि अपनाने से जोड़ने का सुझाव इस समृद्ध भाषाई विविधता के साथ न्याय नहीं करता है। মাত্র গতকাল আমাদের দেশের যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয় আমাদের রাজ্য সফর করে গেছেন। আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটা রাজভাষা দপ্তর নামে একটা দপ্তর আছে হিন্দি প্রসারের জন্য, এতে কারো আপত্তি সেখানে নেই। আমি যখন সাংসদ ছিলাম আমিও ওই কমিটির একজন সদস্য ছিলাম, সেই কমিটির একটা সভা এখানে করেছে। কিন্তু এই সভাতে এসে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন যে উত্তর পূর্বাঞ্চলের প্রায় 40টা এরকম এই আদিবাসীদের ভাষা, তিনি বলছেন এদের প্রত্যেককে দেবনাগরী এই অক্ষর স্ক্রিপ্ট নিয়ে তাদের ভাষা লিখতে হবে, প্রায় থ্রেট হুমকির মতো। ऐसा नजरिया आरएसएस की सोच को दिखाता है। भाषा और लिपि के बारे में फैसले पूरी तरीके से संबंधित भाषा बोलने वाले समुदाय पर निर्भर होना चाहिए। ऊपर से कोई भी डायरेक्ट या इनडायरेक्ट दबाव मंजूर नहीं है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने कहा, लोगों को अपनी पसंद की लिपि में अपनी मातृभाषा को बचाने, प्रैक्टिस करने और फैलाने की पूरी आजादी मिलनी चाहिए। जितेंद्र चौधरी ने कहा, भाषा इंसान की पहचान का एक अहम हिस्सा है, इसीलिए भाषा और लिपि के मुद्दे पर किसी भी तरह की रोक के खिलाफ हमारी राय साफ है। ব্যবহার না করা হয় তাহলে এই ভাষাগুলো বিকাশের জন্য কোনো রকমের সাহায্য করা হবে না। এটা এক ধরনের ভাষা সন্ত্রাস, ভাষা সংস্কৃতির আধিপত্যবাদ। এটা আরএসএস এর চিন্তা ভাবনা প্রসূত। আমরা এর নিন্দা জানাচ্ছি। আজকেরই পবিত্র দিনে আব্দুল বরকত সালামদের শহীদান দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা আমাদের মাতৃভাষার স্বাধীনতা, যে স্ক্রিপ্ট হোক বা অন্য যা কিছু, সেই অংশের জনগণ তার সংখ্যাগরিষ্ঠ তারা যা চাইবেন সেটাই হবে সেই স্ক্রিপ্ট বা অন্য যে কোনো ধরনের ভাষা সংক্রান্ত নীতি। এর বিরুদ্ধে কোনো ধরনের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা আজকে যখন আমরা
এই 21শে ফেব্রুয়ারি আমরা প্রতিপালন করছি। আজকের এই দিবসে যেমন শহীদদের স্মরণ করছি, সেই 52 হোক বা এই 61 হোক বা 75, তার সাথে আজকে যারা এই ভাষা উপর দমন নীতি চালিয়ে যেতে চাইছে তার বিরুদ্ধেও আমরা অঙ্গীকার ঘোষণা করছি। भाषाई बहुलता और सांस्कृतिक खासियत को बचाने के मामले में लिपि की बहस अब एक राजनीतिक मुद्दा बन चुकी है। इस बात के पक्का अंदाजा है कि क्या ये मुद्दा आने वाले दिनों में त्रिपुरा की राजनीति में और अहम भूमिका निभाएगा। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। शनिवार को रामचंद्र घाट विधानसभा क्षेत्र के बाइजलबारी इलाके में बीजेपी जनजाति मोर्चा रैली को लेकर गहरी राजनीतिक तनाव फैल चुका है। जब हालात गर्माए तो कानून व्यवस्था को बनाए रखने के लिए पुलिस और सेंट्रल फोर्सेस को तैनात करना पड़ा। शनिवार को रामचंद्र घाट विधानसभा क्षेत्र के बैजलबारी इलाके में बीजेपी के जनजाति मोर्चा की बुलाई गई रैली को लेकर राजनीतिक तनाव चरम पर पहुंच गया। तय कार्यक्रम को लेकर सुबह से ही इलाके में तनाव था। कथित तौर पर टिपरा मौथा के कार्यकर्ताओं और समर्थकों ने रैली में तोड़फोड़ करने के लिए विरोधी जुलूस निकाला, जिसमें मौथा के एमएलए रंजीत देबर्मा मौजूद थे। जैसे ही मंत्री विकास देबर्मा बैजलबारी इलाके में पहुंचे, प्रदर्शनकारियों ने नारे लगाने शुरू कर दिए। धीरे धीरे हालात गर्मा गया। पुलिस और सेंट्रल रिजर्व पुलिस फोर्सेस के जवान कानून व्यवस्था बनाए रखने के लिए तुरंत मौके पर पहुंच गए। हालांकि सिक्योरिटी फोर्सेस की एक्टिविटी की वजह से एक बड़ा झड़प टल गया, लेकिन करीब 100 गाड़ियां काफी देर तक फंसी रही, जिससे आम लोगों को बहुत परेशानी उठानी पड़ी। उस दिन बीजेपी जनजाति मोर्चा की तय रैली लगभग फेल हो गई। इस घटना को लेकर इलाके में पॉलिटिकल टेंशन चरम पर है। एडीसी एरिया में ऐसे प्रोटेस्ट दिखाकर बीजेपी की तरक्की नहीं रोकी जा सकती। ट्राइबल वेलफेयर मिनिस्टर विकास देबर्मा ने कहा, रंजीत देबर्मा पहले भी एक्सट्रीमिस्ट एक्टिविटीज में शामिल रहे हैं और उनके खिलाफ लीगल प्रोसेस के जरिए एक्शन लिया जाएगा। सर तीन टाइम ने बगे और तुम फलाना खला क्या बेलाई जे उजागनि एमएलए बरम गनां रंजीत देबर्मा जिनि पार्टीनि बाइक रैली तंगमानि जेकुनोनि संगठननि अधिकार दं जतनिनो पुलिसनि पारमिशन नाजाक बाइक रैली खायनानि बागै तिनि चिनि बाइक रैलिनो बकासुका राजनीति खायनानि जतनिनो अधिकार दंगो राजनीति खायनानि जतनिनो अधिकार दंगो ए रामचंद्रघाट केबनिया रामचंद्रघाट जतनि रामचंद्रघाट तो तिनि जोंना आटपखा आगामी दिनो पाब्लिक रक बनो जवाब नाय आनि आह्वान राजनीति खायनानि जतनिनो अधिकार दंगो केबनि अधिकारनो खर्ब खायमिया ब एमएलए तिनि चिनि पॉलिटिकल पार्टीनि बाइक रैली तंगमानि ब आटपखा आगामी दिनो मनि जवाब माननाय साबसे जरा रमै नंगरो कसाजाक आं प्राय 1 घन्टा रमै कसाजाक दिनै चिनि बाइक रैली तंगमानि चिनि पारमिशन दङ जतन दङ बाइक रैलिनि पारमिशन दङ किन्तु इलिगेल भाबे दिनै चिनि बाइक रैलिनो बकासुका बाइक रैली के ताबुक चालू नाय जसन बाइक रैली म चिंनायनाय सिचुएशन ताम नायनाय चिंनायनाय बाइक रैली जों खायनाय जों बाइक रैली जों खायनाय सर बोटो सावो रेपिस नो से कोना माने अब पूरा रेपिस करियो जगह। बाद में एमएलए रंजीत देबर्मा ने मौथा के प्रोटेस्ट का बचाव किया। सर तीन टाइम ने तुम फलाना नंखाव जगह और खर्च रेपिस प्रसेनजित देबर्मा বা হাসতে পাইনো বিনি রেপ কেস তঙ্গ 25 বছর ব খারি তংমানি বনে সাল বুরুম বুরুম নগ বড় যে ফাইয়ে তুমको খাই তং ফাইমানি বেরাই তং ফাইমানি আর বিভিন্ন প্রোগ্রাম খাইও বিভিন্ন খাই তং অথচ পুলিশ কোর্টে রিপোর্ট পাঠকতা বিনে বনে নাইতো বিমাইয়া তিনর सिंह मानखा बने जों पुलिसनो दाबि खायका बने रमै नों कोर्ट चालु खायदि हिनै चालानि दि हिनै पुलिस किन्तु रमे बने बरं और प्रोटेक्शन दि तनिका पुलिस बरं हा बरं और खारिने बगे बर साइतो बैतों जों साका नों बने रमदि जों और बीजेपी नि रैली खायने चिन कोन बादा करे बने प्रोग्राम खायने कोन बादा करे किन्तु एकजन रेपिस्ट न नों और बने रमदि बने डिटेन खायदि नों और रेपिस्ट न तातारि रमदि बने रमै एकजन बुरि जे रेप खायजाका ब जस्टिस मानतो जों अब नायो। इसी बीच पूरी घटना को लेकर रामचंद्र घाट सब डिवीजन में पॉलिटिकल टेंशन बढ़ा हुआ है। पॉलिटिकल एनालिस्ट को डर है कि आने वाले TTAADC चुनावों को देखते हुए ऐसी घटनाएं फैल सकती है। इसी बीच
स्थानीय एडमिनिस्ट्रेशन ने आज कहा कि हालात पर कड़ी नजर रखा जा रहा है और लॉ एंड ऑर्डर बनाए रखने के लिए जरूरी कदम उठाए गए हैं। ये रिपोर्ट न्यूज़ नाउ। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। राज्य की पॉलिटिक्स में तथाकथित आदि बीजेपी के बैनर तले सूर्यमुनि नगर में रामप्रसाद पाल की एक्टिविटीज को लेकर फिर से एक नई बहस छिड़ चुकी है। उनका हालिया पॉलिटिकल रुख, अलग प्रोग्राम और पार्टी संदेश से हटकर उठाए गए कदम अब ये सब पार्टी और सरकार पर सवाल उठा रहे हैं। सूर्यमुनि नगर चुनावी क्षेत्र के आसपास रामप्रसाद पाल के पॉलिटिकल रुख और स्ट्रेटेजी पर फिर से सवाल उठने लगे हैं। खासकर खुद को आदि बीजेपी के तौर पर स्थापित करने की उनकी कोशिशों के साथ साथ हाल के कुछ पॉलिटिकल कदमों ने एक बार फिर उनकी पोजीशन को बहस के सेंटर में ला दिया है। रामप्रसाद पाल पर आरोप है कि उन्होंने आदि बीजेपी नाम का इस्तेमाल किया और अलग अलग गैर कानूनी और गलत कामों के जरिए अपना पॉलिटिकल करियर बनाने के लिए इसे तोड़ मरोड़ के पेश किया। यह पता नहीं है कि तथाकथित आदि बीजेपी रामप्रसाद पाल ने लेफ्ट फ्रंट के पिछले 25 सालों के दौरान त्रिपुरा राज्य में कम से कम एक आंदोलन प्रोग्राम देखा है या नहीं। पार्टी के अपने ही वफादार कार्यकर्ताओं का एक हिस्सा 1993 से 2018 तक लेफ्ट फ्रंट के 25 सालों के दौरान तथाकथित आदि बीजेपी रामप्रसाद पाल के पॉलिटिकल प्रोग्राम पर सवाल खड़ा कर रहा है। बीजेपी के असली आदि कार्यकर्ताओं को याद नहीं है कि रामप्रसाद पाल ने इन 25 सालों के लेफ्ट फ्रंट सरकार के दौरान किसी भी एंटी लेफ्ट आंदोलन या चुनाव के बाद आतंकवाद के खिलाफ विरोध प्रदर्शन में हिस्सा लिया हो। लेफ्ट फ्रंट के दौरान रामप्रसाद पाल सूर्यमुनि नगर इलाके में रूलिंग सीपीआईएम को मैनेज करके कानूनी और गैर कानूनी कारोबार के जरिए एक बिजनेसमैन के तौर पर जाने जाते थे। 2018 के विधानसभा चुनाव में तथाकथित आदि बीजेपी ने बदलाव की हवा में अपना पंख फहराकर अपने राजनीतिक प्लेटफॉर्म को लागू करने का एक संसाधन ढूंढ लिया। 2018 की सत्ता विरोधी हवा में जब सीपीआईएम ने घाटी छोड़ दिया तो वो पूरी तरीके से बीजेपी बन गए और वहीं से असली खेल शुरू हुआ। इस इलाके के बेताज बादशाह रामप्रसाद पाल जो सूर्यमुनि नगर इलाके से बीजेपी के टिकट पर जीते थे और पिछले कुछ सालों में अपनी संपत्ति सैकड़ों गुना बढ़ा चुके हैं। आदि शब्द की महानता, त्याग, समर्पण और आत्म बलिदान से विरासत बन रहा है। इस मामले में विरासत बनाने के जनक सिद्धांतों और आदर्शों पर आधारित एक सुव्यवस्थित प्लेटफॉर्म बनाते हैं जो अगली पीढ़ी के वाहक होते हैं। इस मामले में बीजेपी के अंदरूनी लोग ही सवाल उठा रहे हैं कि रामप्रसाद पाल ने खुद को आदि बीजेपी बताकर प्रचार की आड़ में त्याग और बलिदान की कैसे विरासत बनाई है। लेकिन हाँ, इस तथाकथित आदि बीजेपी ने कुर्सी हथियाने की विरासत बनाने के लिए 14 मई 2022 को जो दंगे किए हैं उनका वीडियो 3 साल बाद भी इंटरनेट पर ट्रेंड कर रहा है। यह तथाकथित आदि बीजेपी नेता सपनों में भी नहीं सोच सकता कि कोई भी रामप्रसाद पाल एंड कंपनी की उस तरह की हकीकत को लिखने के लिए हिम्मत जुटाएगा जो 2018 से सूर्यमुनि नगर को अपना लीज पटाकर किया जा रहा है। लेफ्ट फ्रंट के 25 सालों के राज में सीपीआईएम को अपनी गोद में और जेब में भी रखने वाला रामप्रसाद पाल 2018 के बाद अल्ट्रा नेशनलिस्ट आदि बीजेपी नेता बन गए। भगवा नेता पर आरोप है कि उन्होंने पुलिस स्टेशन के नाक के नीचे आमतौली की स्कूल की जगह कब्जा करके नेशनल हाईवे के किनारे जगह बेच दी और वो प्रशासन को ठेंगा दिखाते रहे हैं। और कुछ नहीं तो फिर यह साफ है कि यह तथाकथित असली बीजेपी नेता सूर्यमुनि नगर में रामप्रसाद पाल एंड कंपनी के माफिया, जमीन की दखली, टोल वसूली, जबरन वसूली, तस्करी और स्मगलिंग के खिलाफ कदम उठाने वाले सीनियर पत्रकारों और एडिटर्स को सरेआम जान से मारने की धमकी देने की ताकत तो हासिल कर चुके हैं। लेकिन छत्ता गिरते ही वह असली बीजेपी नेता एक बार फिर से सीपीआईएम के साथ अपने आप जुड़ने पर बेताब हो चुके हैं। अगर कुछ नहीं तो ये तो तथाकथित आदि बीजेपी नेता रामप्रसाद पाल सीपीआईएम जनरल सेक्रेटरी के साथ ऑफिशियल लैंग्वेज रीजनल कॉन्फ्रेंस में अलग से शिलान्यास क्यों करेंगे, जहां राज्य की जमीनी और सबसे ऊंचे लेवल के बीजेपी अधिकारी केंद्रीय गृह मंत्री की मौजूदगी में शामिल हुए हैं। यह राज्य की राजनीति में एक गर्मागर्म बहस का मुद्दा बन चुका है। इतना ही नहीं, इस तथाकथित आदि बीजेपी रामप्रसाद पाल 22 फरवरी को अपने इलाके में होने वाले स्टेट ओलंपिक गेम्स में भी मौजूद नहीं रहेंगे। त्रिपुरा में जहां बीजेपी इसमें गंगा में बह रही है, राज्य के आम लोग जानना चाहते हैं कि यह आदि बीजेपी नेता सीपीआईएम स्टेट सेक्रेटरीट के साथ अलग से प्रोग्राम किस ब्लूप्रिंट को बनाने के लिए कर रहा है। रामप्रसाद पाल को लेकर विवाद सिर्फ एक नेता के पर्सनल इमेज को लेकर नहीं है, बल्कि रामप्रसाद पाल की हाल की एक्टिविटी से त्रिपुरा के मौजूदा पॉलिटिकल स्ट्रक्चर की दिशा साफ हो चुकी है। आदि पहचान का दावा, उसके बाद
सत्ता में आना, एक सीनियर पत्रकार और एडिटर को सरेआम जान से मारने की धमकी जैसे विवादित घटनाएं और एक विरोधी पार्टी के साथ मंच शेयर करना, इन सब ने रामप्रसाद पाल नाम को एक त्रिपुरा राज्य के बीजेपी के लिए करीबी नजरिए का विषय बना दिया है। आने वाले दिनों में पार्टी स्ट्रक्चर में उनकी स्थिति मजबूत रहती है या वे किसी नए समीकरण में जुड़ जाते हैं, ये जवाब उस बहस के विषय और भविष्य को तय करेगा। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। অটো আয়া সেটা বাড়ি দিয়ে দিতে গাড়িটা ঠিক করে বুঝে যাইতেছে অটোটা আয়া হ্যাঁ কি অটো আসলে এটা অটোটা এদিকে তো আছে অটোটা কি অটো মানে আপনারা কই যেতে দিলেন আমি বিশাল করে যাইতেছি আগরতলার দিকে হ্যাঁ আগরতলার দিকে এটা কোন জায়গা এটা কারণ এটা তো ইয়াড়া পারিয়া সিপাহী জেলাটা পারিয়া সেরা কোনখানে সিপাহী জেলাটা পারিয়া কারেন্ট হ্যাঁ কারেন্ট কেউ আহত হয়েছিল কেউ সবাই ব্যথা পাইছে আমি তো ব্যথা পাইছি বাড়ি গেছি গাড়ির সাথে যাত্রী মানে ফুল যাত্রী আছিল না হ্যাঁ ফুল যাত্রী গাড়ি পুরো ফুল শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেশ লং তরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই আহা লং তরাই বেস্ট আহা লং তরাই বেশ বিবেকানন্দ ময়দান, স্বামী বিবেকানন্দ ময়দান, আগরতলা শহরে এই ময়দান কিন্তু অনেক কিছুর সাক্ষী। সে কোনো নেতা এলে এখানে জমায়েত, কোনো অনুষ্ঠান হলে, বড় বড় অনুষ্ঠান, আমরা বিগত দিনে অনেক বড় বড় অনুষ্ঠান দেখেছি যেখানে প্রচুর প্রচুর লোকেরা এসে সমাগম করেছে, এক্সপো হয়েছে, বা যে কোনো এখন ঠিক এই মুহূর্তে কিন্তু একটা এক্সপো কিন্তু ওশেন যারা মারমেড শো এটাও কিন্তু চলছে, প্রচুর লোক এসে ভিড় জমাচ্ছেন। এই স্বামী বিবেকানন্দ ময়দান সাক্ষী অনেক কিছুর, অনেক গল্পের, অনেক বিষয়ের, বা অনেক মেলা বা অনেক কিছু অনুষ্ঠানের। আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু স্বামী বিবেকানন্দ ময়দানে। আমি মীনাক্ষী আপনাদের স্বাগত জানাচ্ছি নিউজ নাওয়ের পর্দায়। আজকে এই মুহূর্তে কেন এখানে এসছি আপনাদের আমি দেখাবো, আমার সহযোদ্ধাকে বলবো একটু মাঠটা একটু ঘুরিয়ে দেখাতে। একটু নিচটা যদি দেখেন আপনারা, প্রচুর পরিমাণে নোংরা আবর্জনা পড়ে আছে। গত 11 ফেব্রুয়ারি এই ময়দানেই অনুষ্ঠান হয়েছিল। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এসেছিলেন শ্রী শিবরাজ সিং চৌহান। তিনি যখন এসেছিলেন প্রচুর ভিড় হয়েছিল, এখানেই অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানটি। এবার মাঠের অবস্থা দেখুন, মাঠের কি করুণ অবস্থা রয়েছে। প্রচণ্ড নোংরা আবর্জনা, ফুলমালা, বাঁশ, ফ্ল্যাক্স, কাঠ, কাচের টুকরো, বড় বড় কাচের টুকরো পড়ে আছে, লোহা কিভাবে পড়ে আছে দেখুন। আপনাদের সামনে এটা তুলে ধরছি, দেখুন আপনারা, চারদিকে বাঁশ, তারপর বাঁশ বাঁধার যে ফিতে কাপড়ের এগুলি পড়ে আছে। এবার আরেকটু সামনে আমার সহযোদ্ধাকে বলবো একটু ওই দিকটা ফোকাস করতে। এখানে খেলা চলছে, বাচ্চারা এখানে আসেন তাদের গার্জিয়ানদের সঙ্গে প্র্যাকটিস করার জন্য। ঠিক শুধু ওই জায়গাটাই যেখানে প্র্যাকটিস করা হচ্ছে, শুধু নেট যেখানে লাগানো এই জায়গাটাই পরিষ্কার রয়েছে, বাকি পুরো মাঠে খালি জলের বোতল, চিপস। এবার আরো দারুণ জিনিস, একটু এগিয়ে এই যে ভাবুন কি কি পড়ে আছে মাঠের মধ্যে। আর এই মাঠটাতেই সকালবেলা মানুষ আসে মর্নিং ওয়াক করতে বা দৌড়ে একটু স্বাস্থ্যকর পরিবেশে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য। আর ঠিক এই জায়গারই অবস্থা অস্বাস্থ্যকর অবস্থা হয়ে আছে। ঠিক দেখুন মাঠের মধ্যে কিন্তু অনেক বাচ্চারা আছে,
গার্জিয়ানরা আছে মাঝখানে, বেশ ছেলেরা খেলছে, এখানে তার পড়ে আছে, তারের বান্ডেল পড়ে আছে, ফ্ল্যাক্স খোলা ওখানে পড়ে আছে, জলের বোতল ভর্তি, ওই দিকটায় পলি ব্যাগ, পুরো মাঠের করুণ অবস্থা। এবার প্রশ্ন হলো, কে পরিষ্কার করবে এই মাঠটা? কে পরিষ্কার এই মাঠটাকে করবে? দ্বিতীয় প্রশ্ন, একটা বাচ্চার বা কোনো অভিভাবকের যদি হাত পা কাটে, কোনো চোট লাগে, এর দায়িত্ব কে নেবে? এটাই ছিল আমাদের আসলে মূল উদ্দেশ্য। ঠিক ওখানে কিন্তু সাইডে কিন্তু চলছে মারমেড শো, প্রচুর লোক আসছে এখানে মধ্যে। যদি কারুর কোনো ধরনের ক্ষতি হয়, এবার বাঁশ কোপা হয়েছিল, দেখুন বড় বড় গর্ত, এই যে বড় বড় গর্ত। এবার দেখুন এই কাঠের টুকরোতে পিনগুলো কিভাবে লাগানো, ভাবুন। ছোট ছোট বাচ্চারা এবং গার্জিয়ানরা আসে এখানে মধ্যে, তাদের যদি কোনো ধরনের ক্ষতি হয়, চোট লাগে, এর দায়িত্ব কে নেবে? এটাই ছিল আমাদের প্রশ্ন। এই জন্যই মাঠটিকে তুলে ধরা আপনাদের সবার সামনে, যেখানে বাচ্চারা খেলাধুলা করে, এখানে বেশ ব্যাডমিন্টনের নেট লাগানো আছে, ক্রিকেটের নেট লাগানো আছে, ফুটবল হ্যান্ডবলের নেট লাগানো আছে, এখানে বাচ্চারা খেলাধুলা করে, গার্জিয়ানরা আসে। এই ছিল প্রশ্ন, দুটো প্রশ্ন, কে করবে এই মাঠ পরিষ্কার? 11 তারিখ যে সমাবেশ হয়ে গেছে, আজকে 21 ফেব্রুয়ারি, 11 ফেব্রুয়ারিতে হয়েছিল সমাবেশ, এখানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এসেছিলেন। এরপর আজ 21 ফেব্রুয়ারি, এই যে বলছিলাম কাচের টুকরো, এই যে বড় বড় কাচের টুকরো পড়ে আছে মাঠের মধ্যে। এবার ভাবুন কি অবস্থা, কোত্থেকে এলো এই কাচের টুকরো, বড় বড় কাচের টুকরো। আচ্ছা, প্যান্ডেল বানানো হয়েছিল, বাঁশ থাকতে পারে, ফুল মালা থাকতে পারে, কাপড় থাকতে পারে, দড়ি থাকতে পারে, ফ্লেক্স থাকতে পারে, কাচের বোতল, কাচের টুকরো, প্লাস ওই দিকটায় আপনারা দেখেছেন যে বিয়ারের বটল ফেলে রাখা এখানে। এবার দুটো প্রশ্ন, কে মাঠ পরিষ্কার করবে? কেউ চোট লাগলে এই দায়ভার কে নেবে? এই ছিল আমার দুটো প্রশ্ন নিউজ নাওর তরফ থেকে। ক্যামেরায় আমার সহযোদ্ধা রাহুলের সাথে আমি মীনাক্ষী, নিউজ নাও। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদে। দীর্ঘ কূটনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তাজনিত স্থগিতাদেশের পর পুনরায় চালু হতে চলেছে আগরতলা, ঢাকা, কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। ট্রায়াল রান সফল হওয়ায় আগামী 28 ফেব্রুয়ারি থেকে নিয়মিত যাত্রা শুরুর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে দুদেশের মধ্যে যোগাযোগ ও আস্থার পুনর্গঠনের গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দীর্ঘ স্থবিরতার পর আবারও সচল হতে চলেছে আগরতলা, ঢাকা, কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। ট্রায়াল রান সম্পূর্ণ হওয়ার পর আগামী 28 ফেব্রুয়ারি থেকে পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। এই পদক্ষেপ কেবল একটি পরিবহন পরিষেবা পুনরায় চালুর প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি ভারত বাংলাদেশ সম্পর্ক, উত্তর পূর্ব ভারতের আঞ্চলিক অর্থনীতি এবং সীমান্ত নিরাপত্তা রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটে বহন করছে গুরুত্বপূর্ণ তাৎপর্য। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দ্বিপাক্ষিক সম্পর্কে যে অনিশ্চয়তা তৈরি হয় তার সরাসরি প্রভাব পড়ে ভিসা ও আন্তঃসীমান্ত পরিষেবায়।
2025 সালের ডিসেম্বরে ভিসা পরিষেবা স্থগিত হওয়া এবং বাস চলাচল বন্ধ থাকা দুদেশের নাগরিক পর্যায়ে যোগাযোগে আনে ভাটা। তবে বাংলাদেশে নবনির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ এবং প্রশাসনিক স্থিতিশীলতা ফিরে আসার পর দুদেশের মধ্যে আস্থা পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বাস পরিষেবা পুনরারম্ভ সেই প্রক্রিয়ার একটি দৃশ্যমান ফলাফল। এটি ইঙ্গিত করছে দ্বিপাক্ষিক যোগাযোগে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি প্রাধান্য পাচ্ছে এখন বলে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সময় আসলে সবই হবে ঠিক, কারণ একটা জায়গায় এই হাতটা উঠাস না জায়গায় কিন্তু কোনো সময় মোবাইলটা উঠাস না, অনেক সময় খারাপ ভালো এগুলো তো আসে, অন্ধকার থেকে আলো, আবার আলোর থেকে অন্ধকার, একটা সাময়িক অবস্থা হয়েছে। আমরাও বলেছি নতুন সরকার নির্বাচিত সরকার সেখানে এসছে, তো আশা করি আগামী দিন আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করছেন যে একজন আরেকজনকে ছাড়া চলবে না, ভারত বাংলাদেশকে ছাড়া চলবে না, আর বাংলাদেশও ভারতকে ছাড়া চলবে, এই যে সিম্বায়োসিস যে একটা প্রক্রিয়া সেটা হওয়া উচিত। এটা ভালো, এটা শুভ লক্ষণ যে বাস যে আবার নতুন করে চলার যে এটা শুরু হয়েছে, সেটা আগামী দিন অন্যান্য যে বিষয়গুলো আছে সেইগুলো আমি আশা করি সেটা। এই পরিষেবা পূর্বে স্থগিত হয়েছিল 2 দফায়। প্রথমত কোভিড-19 মহামারীর সময়, দ্বিতীয়ত বাংলাদেশে কথিত বাস দুর্ঘটনা ও জনতা আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে বন্ধ হয়ে পড়েছিল পরিষেবা। ভারতীয় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং বাংলাদেশে তৎকালীন অস্থির পরিস্থিতি বিবেচনায় ঢাকা আগরতলা বাস পরিষেবা বন্ধ রাখে কর্তৃপক্ষ। শনিবার সকালে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন প্রাঙ্গণ থেকে পুনরায় শুরু হয় ট্রায়াল রান, যা দেখা হচ্ছে প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনার অংশ হিসেবেই। দীর্ঘদিন যাবৎ আমাদের ঢাকা আগরতলা ইন্টারন্যাশনাল যে বাস সার্ভিস ছিল সেটা বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে সেটা বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে, তাও জানেন। ইতিমধ্যে আমাদের যিনি মৈত্রী বাসের অপারেটর, বিশেষ করে মহাদেব দাস সহ অন্যান্য অফিসাররা আজকে আগরতলা এসেছেন এবং তারা এই 2-4 দিন আমাদের ইন্টারন্যাশনাল বাস সার্ভিস ঢাকা আগরতলা তারা ট্রায়াল করবেন। আপ টু 27 তারিখ অবধি ট্রায়াল করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। 28 তারিখ থেকে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় সার্ভিস চালু হবে এবং সেই সঙ্গে এটাও আজকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের যে ভিসা হাইকমিশনার মানে আগরতলা এবং ঢাকা যে ভিসা হাইকমিশনার তারা ভিসা অফিসগুলি ওপেন করে দিয়েছেন, অর্থাৎ সরলীকরণ করে দিয়েছেন। ভিসা পাওয়ার ক্ষেত্রে আর কোনো প্রতিকূল অবস্থা থাকবে না। তাই আমরা যারা যাত্রী সাধারণের কাছে অনুরোধ রাখবো, যদি ওনারা আমাদের আগরতলা থেকে ঢাকা যেতে চান বা কলকাতা ভায়া যেতে চান, সেখানে আমাদের এখান থেকে 28 তারিখ থেকে টিকিট ওপেন হবে, সেক্ষেত্রে আর কোনো রকম প্রতিকূল অবস্থা থাকবে না। ভৌগোলিকভাবে কৌশলগত আগরতলা ঢাকা কলকাতার রুটটি ত্রিপুরা থেকে কলকাতায় সরাসরি সড়কপথে পৌঁছতে হলে পেরোতে হয় দীর্ঘ চিকেন নেক করিডোর। সেখানে বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করলে সময় ও ব্যয় উভয়ই হ্রাস পায় উল্লেখযোগ্যভাবে। উত্তর পূর্ব ভারত ও পূর্ব ভারতের মধ্যে বাণিজ্য, চিকিৎসা, পর্যটন, শিক্ষা ও পারিবারিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রুট। সীমান্তবর্তী ব্যবসায়ী ও পর্যটন খাতের সঙ্গে যুক্তদের মতে এই পরিষেবা পুনরায় চালু হলে পুনরায় গতি আসবে স্থানীয় অর্থনীতিতে। এছাড়া বৃহত্তর আঞ্চলিক সংযোগ প্রকল্প বা BBIN করিডোর সংক্রান্ত কৌশলগত আলোচনাকেও সক্রিয় করতে পারে নতুন করে। সার্বিকভাবে বলতে গেলে আগরতলা ঢাকা কলকাতা বাস পরিষেবার পুনরারম্ভ কেবল পরিবহন অবকাঠামোর পুনর্জাগরণ নয়, দ্বিপাক্ষিক আস্থার পুনর্নির্মাণ, আঞ্চলিক সংযোগ কৌশলের পুনর্মূল্যায়ন এবং উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক স্বার্থের পুনর্বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ সূচক হলো এই পদক্ষেপ। পরিস্থিতি স্থিতিশীল থাকলে বৃহত্তর আঞ্চলিক একীকরণ ও উপ আঞ্চলিক সহযোগিতারও শক্তিশালী প্রতীক হয়ে উঠতে পারে এই সিদ্ধান্ত। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
এদিকে সব বেইলি ব্রিজ সরিয়ে কংক্রিটের ব্রিজ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার সাউথ ত্রিপুরা বাস অনার্স অ্যাসোসিয়েশনের 35তম বছর উদযাপন উপলক্ষে ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জির মর্মর মূর্তি ও প্রবীণ বাস ব্যবসায়ীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বেইলি ব্রিজ ভেঙে দুর্ঘটনার আশঙ্কা থাকায় এই ক্ষেত্রে এবার কংক্রিটের পিলার দিয়ে ব্রিজ নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অফিসারদের বলেছি যতগুলো জায়গার মধ্যে এই যে লোহার ব্রিজগুলো আছে বেলি ব্রিজ সেগুলো সরাতে হবে এবং বেলি ব্রিজগুলো যেখানে মানে অলরেডি বাঁশ দিয়ে তৈরি সেখানে যেন স্থানান্তর করা যায়। ইচ্ছে করলে এগুলো মানে বোল্ট স্ক্রু বোল্টের বিষয় আছে, এগুলো ইজি খোলা যায়। অলরেডি আমি জিজ্ঞেস করেছি কোথায় কোথায় এখন পর্যন্ত লাগানো হয়েছে এবং সেগুলো যাতে আরসিসি পিলার দিয়ে বক্স কালভার্টের মতো করে এবং তারও কিন্তু কাজ শুরু হয়েছে। আমাদের সরকার এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছে। আজকে শহর থেকে আরম্ভ করে আপনারা ভাবুন, যখন এই যে আমাদের রিং রোডটা যখন অলরেডি ওয়েস্টার্ন বাইপাস যে রিং রোড সেটা কাজ শুরু হয়ে গেছে, এটারও অনুমোদন আমরা আসছে। এখানে যখন আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ডিম প্রজেক্ট যেটা আমরা এখানে একটা মল করছি, সেই মল যখন হবে সেটা তো আপনাদের যারা এখানে গাড়িগুলা চালায় তাদেরও লাভ হবে। এখানে আমাদের 16B+G সবচেয়ে উঁচু দালান আমরা তৈরি করছি গুর্খাবস্তিতে। সেটা একটা পেন্ডুলাম মুভমেন্ট, প্রায় 8.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে। আমাদের এখানে 5 স্টার হোটেল হচ্ছে, এখন 5 স্টার হোটেল একটা টাটা কোম্পানির সাথে হয়েছে। সেটা করলে 200 জনের লোকের এখানে সংস্থান হবে। কিন্তু ইনডাইরেক্টলি যারা গাড়ি চালায়, যারা বিদেশ থেকে লোক আসবে, এক একটা রুমের ভাড়া 4টা রুম এক্সক্লুসিভ রাখবে, যার ভাড়া 1.5 লাখ থেকে 2.5 লাখ। তো বিদেশ থেকে তাদের চার্টার প্লেন নিয়ে আসবে তারা, কারণ টাটা কোম্পানির এরকম আছে। তারা আসলে ওখানে বসে থাকবে না, ওরা যখন বিভিন্ন জায়গায় যাবে তখন তো আমার শ্রমিক ভাইরা বা মালিকরা তাদেরই লাভ হবে, বেভারেজ যারা সাপ্লাই করবে তারা হবে। আজকে একের পর এক আমাদের এই কাজগুলো আমরা করছি। আপনারা আগামী কিছুদিনের মধ্যেই অপারেশনাল হবে মৈত্রী সেতু। শনিবার স্বদেশী জাগরণ মঞ্চের অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শুধুমাত্র উত্তর পূর্বের প্রবেশদ্বারেই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ারও প্রবেশদ্বার হবে ত্রিপুরা। এক্ষেত্রে ব্যবহার করা হবে চিটাগাং বন্দরকে। রাজ্যের আর্থ সামাজিক পরিস্থিতির উন্নয়নে বিশেষ ভূমিকাও রাখবে এই সেতু বলেও এদিন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন ছোট এবং মাঝারি শিল্প উদ্যোগীদের অনুপ্রেরণা ও সংবর্ধনা সভার আয়োজন করা হয় রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে। नरेंद्र मोदी जी नॉर्थ ईस्टर्न के लिए अलग अलग सुविधा दिए हैं, स्पेशल एफर्ट्स इधर दे रहे हैं। उसी संदर्भ में कल हिंदी भाषा का 3000 लोगों का प्रोग्राम इधर लिया है। तो ये नॉर्थ ईस्ट में रखना, त्रिपुरा में वैसे इसमें एंकरेज देना। लास्ट ईयर भी नॉर्थ ईस्ट काउंसिल मीटिंग गवर्नर्स का, चीफ मुख्यमंत्री का इधर ही हुआ था। तो ऐसे धीरे धीरे अपना नॉर्थ ईस्ट में पर्टिकुलरली त्रिपुरा में ये कार्यक्रम हो रहा है, इसको बल दे रहा है प्रधानमंत्री। उसको एडवांटेज लेके आगे जाने का है और आगे वाले दिनों में अपन को ये नॉर्थ ईस्ट के लिए, नॉर्थ ईस्ट एशिया के लिए त्रिपुरा एक गेटवे बनने वाला है। अभी अपन ये बांग्लादेश से पोर्ट है, चित्तगांग पोर्ट जो है, पोर्ट के लिए ब्रिज हो गया था। उस टाइम पे पॉलिटिकल डिफरेंसेस उधर होने से वो इनॉग्रेशन नहीं हुआ। अभी उधर आए हैं, थोड़ी दिनों में वो इनॉग्रेशन होगा। वो इनॉग्रेशन होने के बाद ऊपर से असम से इधर आने का जरूरत नहीं है। अपने को पत्थर होना है, सीमेंट होना है, स्टील होना है। अपने को चिटगांग पोर्ट से जल्दी आएगा। खाली अपना त्रिपुरा नहीं, पूरे नॉर्थ ईस्ट के लिए एक गेटवे बनेगा। तो उसके लिए अपन तैयार रहना है, उसका एडवांटेज।
ভাষা ও লিপি প্রশ্নে নতুন করে রাজনৈতিক বিতর্কের আবহ তৈরি হয়েছে রাজ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে ভাষাগত আধিপত্যের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরার রাজনৈতিক পরিসরে ভাষা ও লিপি ইস্যু ঘিরে বিতর্কের আবহ তৈরি হয়েছে নতুন করে। কেন্দ্রের বিরুদ্ধে ভাষাগত আধিপত্য প্রচারের অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর এই বক্তব্য আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাম্প্রতিক ত্রিপুরা সফরের পর। বৃহস্পতিবার হাপানিয়ার আন্তর্জাতিক অন্দর প্রদর্শনী কেন্দ্রে পূর্ব, উত্তর পূর্ব ও উত্তর আঞ্চলিক রাজভাষা সম্মেলনের উদ্বোধনে যোগ দেন অমিত শাহ। সম্মেলনে ভাষা নীতি ও লিপি প্রসঙ্গে তাঁর মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্র চৌধুরী স্পষ্ট করে জানান, সরকারি ভাষা বিভাগ হিন্দি প্রচারে কাজ করবে, এই বিষয়ে আপত্তি নেই। তবে উত্তর পূর্বাঞ্চলের ভাষাগুলিকে দেবনাগরী লিপি গ্রহণের পরামর্শ দেওয়া হলে তা গ্রহণযোগ্য নয় বলেই মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। প্রাক্তন সাংসদ হিসেবে সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটিতে কাজের অভিজ্ঞতার উল্লেখ করে আঞ্চলিক ভাষার বিকাশকে নির্দিষ্ট একটি লিপির সঙ্গে শর্ত সাপেক্ষে যুক্ত করা হলে তা একটি অস্বস্তিকর বার্তা বহন করে বলে অভিযোগ করেন জিতেন্দ্র চৌধুরী। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলনেতা। উত্তর পূর্বাঞ্চল প্রায় 40টিরও বেশি আদিবাসী ভাষার নিবাস। প্রতিটি ভাষার নিজস্ব ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক ভিত্তি রয়েছে। দেবনাগরী লিপি গ্রহণের সঙ্গে উন্নয়ন বা সরকারি সহায়তাকে যুক্ত করার ইঙ্গিত এই সমৃদ্ধ ভাষাগত বৈচিত্র্যের প্রতি সুবিচার করে না বলেও মন্তব্য করেন তিনি। মাত্র গতকাল আমাদের দেশের যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয় আমাদের রাজ্য সফর করে গেছেন। আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটা রাজভাষা দপ্তর নামে একটা দপ্তর আছে হিন্দি প্রসারের জন্য, এতে কারো আপত্তি সেখানে নেই। আমি যখন সাংসদ ছিলাম আমিও ওই কমিটির একজন সদস্য ছিলাম। সেই কমিটির একটা সভা এখানে করেছে, কিন্তু এই সভাতে এসে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন যে উত্তর পূর্বাঞ্চলের প্রায় 40টা এরকম এই আদিবাসীদের ভাষা, তিনি বলছেন এদের প্রত্যেককে দেবনাগরী এই অক্ষর স্ক্রিপ্ট নিয়ে তাদের ভাষা লিখতে হবে, প্রায় থ্রেট, হুমকির মতো। এই ধরনের দৃষ্টিভঙ্গি আরএসএস এর আদর্শিক অবস্থানের প্রতিফলন। ভাষা ও লিপি সংক্রান্ত সিদ্ধান্ত একান্তভাবেই সংশ্লিষ্ট ভাষাভাষী সম্প্রদায়ের ওপর নির্ভরশীল হওয়া উচিত। উপর থেকে কোনো প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মানুষের নিজস্ব পছন্দের লিপিতে মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও প্রসারের পূর্ণ স্বাধীনতা থাকা অপরিহার্য। ভাষা মানুষের আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তাই ভাষা ও লিপির প্রশ্নে যে কোনো ধরনের চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট, উল্লেখ করেন জিতেন্দ্র চৌধুরী। ব্যবহার না করা হয় তাহলে এই ভাষাগুলো বিকাশের জন্য কোনো রকমের সাহায্য করা হবে না। এটা এক ধরনের ভাষা সন্ত্রাস, ভাষা সংস্কৃতির আধিপত্যবাদ। এটা আরএসএস এর চিন্তা ভাবনা প্রসূত। আমরা এর নিন্দা জানাচ্ছি। আজকেরই পবিত্র দিনে আব্দুল বরকত সালামদের শহীদান দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা আমাদের মাতৃভাষার স্বাধীনতা, যে স্ক্রিপ্ট হোক বা অন্য যা কিছু, সেই অংশের জনগণ তার সংখ্যাগরিষ্ঠ তারা যা চাইবেন সেটাই হবে সেই স্ক্রিপ্ট বা অন্য যে কোনো ধরনের ভাষা সংক্রান্ত নীতি। এর বিরুদ্ধে কোনো ধরনের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা কাজে আজকে যখন আমরা এই 21শে ফেব্রুয়ারি আমরা প্রতিপালন করছি, আজকের এই দিবসে যেমন শহীদদের স্মরণ করছি, সেই 52 হোক বা এই 61 হোক বা 75, তার সাথে আজকে যারা এই ভাষা উপর দমন নীতি চালিয়ে যেতে চাইছে তার বিরুদ্ধেও আমরা অঙ্গীকার ঘোষণা করছি। ভাষাগত বহুত্ব ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার প্রশ্নে লিপি বিতর্ক বর্তমানে হয়ে উঠেছে একটি রাজনৈতিক ইস্যু। আগামী দিনে ত্রিপুরার রাজনীতিতে এই বিষয়টি আরো সুরে চড়াবে কিনা তা নিয়ে চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
রাজ্য রাজনীতিতে তথাকথিত আদি বিজেপির ব্যানারকে সামনে রেখে সূর্যমণিনগরের রামপ্রসাদ পালের কার্যকলাপকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। তার সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান, পৃথক কর্মসূচি এবং দলীয় বার্তার বাইরে পদক্ষেপ এইসবই এখন প্রশ্নের মুখে ফেলেছে দল এবং সরকারকে। আদি পরিচয়ের রাজনৈতিক তাৎপর্য, দলীয় শৃঙ্খলা এবং ভবিষ্যৎ সমীকরণ সব মিলিয়ে বিষয়টি এখন কেবল ব্যক্তিকে ঘিরে নয়, বরং তা হয়ে উঠেছে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের অংশ। সূর্যমণিনগর কেন্দ্রকে ঘিরে রামপ্রসাদ পালের রাজনৈতিক অবস্থান ও কৌশল নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে। বিশেষ করে নিজেকে আদি বিজেপি হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টার পাশাপাশি সাম্প্রতিক কিছু রাজনৈতিক পদক্ষেপ আবারও একবার বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে তার অবস্থানকে। আদি বিজেপি নামকে ব্যবহার করে এবং তাকে বিকৃত করে বিভিন্ন অবৈধ এবং অনৈতিক কাজকর্মের মধ্য দিয়ে নিজের পলিটিক্যাল ক্যারিয়ারকে দাঁড় করিয়েছেন বলে অভিযোগ রামপ্রসাদ পালের বিরুদ্ধে। বিগত 25 বছরে বামফ্রন্টের সময়কালে তথাকথিত আদি বিজেপি রামপ্রসাদ পালের ন্যূনতম একটি আন্দোলন কর্মসূচির সাক্ষী ত্রিপুরা রাজ্যে রয়েছে কিনা তা জানা নেই তথ্যবিজ্ঞ মহলের। 1993 সাল থেকে 2018 সালের 25 বছরের বামফ্রন্টের সময়কালে তথাকথিত আদি বিজেপি রামপ্রসাদ পালের রাজনৈতিক কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলছেন খোদ দলেরই একাংশ নিষ্ঠাবান কর্মী। 25 বছরের এই বামফ্রন্টের সময়কালে নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদ বা বাম বিরোধী কোনো আন্দোলনে রামপ্রসাদ পালের অংশগ্রহণ স্মরণ করতে পারছেন না ভারতীয় জনতা পার্টির সত্যিকারের আদি কার্যকর্তারা। বামফ্রন্টের সময়ে শাসক সিপিআইএমকে ম্যানেজ করে বৈধ অবৈধ ব্যবসার মাধ্যমে সূর্যমণিনগর এলাকায় একজন ব্যবসায়ী বলে পরিচিত ছিলেন রামপ্রসাদ পাল। 2018 বিধানসভা নির্বাচনে পালা বদলের হাওয়ায় গা এলিয়ে দিয়ে নিজের পলিটিক্যাল প্ল্যাটফর্ম আদায় করার রসদ খুঁজে পান তথাকথিত এই আদি বিজেপি। প্রতিষ্ঠার বিরোধী হওয়ায় 2018 সালে যেখানে ঘটি সহ বিসর্জন হয় সিপিআইএম এর, তখনই তিনি হয়ে পড়েন পুরোদস্তুর বিজেপি। আর সেখান থেকেই শুরু হয় আসল খেলা। সূর্যমণিনগর এলাকা থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে গত কয়েক বছরে নিজের সম্পদ কিভাবে কয়েকশো গুণ বাড়িয়ে নিয়েছেন এই এলাকার মুকুটহীন সম্রাট রামপ্রসাদ পাল তা শোনা যায় এলাকায় কান পাতলে। আদি শব্দের মাহাত্ম্য হলো ত্যাগ, সমর্পণ এবং আত্মবলিদান। এর মাধ্যমে লিগেসি তৈরি করা। এই ক্ষেত্রে লিগেসি তৈরি করার জনপ্রাণ নীতি আদর্শকে ভিত্তি করে সুসংহত একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যান, যার ধারক এবং বাহক হয় পরবর্তী প্রজন্ম। এক্ষেত্রে নিজেকে আদি বিজেপি বলে প্রচারের ঝাঁক পিটিয়ে কি ধরনের ত্যাগ, সমর্পণ এবং আত্মবলিদানের লিগেসি তৈরি করেছেন রামপ্রসাদ পাল তা নিয়ে প্রশ্ন উঠছে খোদ বিজেপির অন্দরমহলে। তবে হ্যাঁ, চার দখলের লিগেসি তৈরি করার জন্য 2022 সালের 14 মে যে তাণ্ডব লীলা চালিয়েছিলেন এই তথাকথিত আদি বিজেপি, তার ভিডিও 3 বছর পরেও ট্রেন্ডিং এ রয়েছে নেট দুনিয়ায়। 2018 সালের পর থেকে সূর্যমণিনগরকে নিজের ইজারা হিসেবে প্রচার করে যে ধরনের কার্যকলাপ সংগঠিত করে চলেছেন রামপ্রসাদ পাল অ্যান্ড কো, তার বিরুদ্ধে আঙুল তোলার মতো সাহস কেউ করতে পারেন বলে স্বপ্নেও ভাবতে পারেন না তথাকথিত এই আদি বিজেপি নেতা। বামফ্রন্টের 25 বছরের সময়কালে সিপিআইএম কে কোলে পিঠে এমনকি পকেটে রেখে চলা রামপ্রসাদ পালই 2018 পর হয়ে গেলেন অতি রাষ্ট্রবাদী আদি বিজেপি নেতা। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে থানার নাকের ডগায় আমতলী স্কুলের জায়গা দখল করে জাতীয় সড়কের পাশে ভিটি বিক্রির অভিযোগ উঠেছে মার্কা ঘেরুয়া নেতার বিরুদ্ধে। আর কিছু না হোক, সূর্যমণিনগরে রামপ্রসাদ এন্ড কোংয়ে মাফিয়াগিরি, জমি দালালি, তোল্লা আদায়, চাঁদাবাজি, পাচার এবং চোরা চক্রের বিরুদ্ধে কলম ধরার অপরাধে বরিষ্ঠ সাংবাদিক সম্পাদককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেবার ক্ষমতা অর্জন করেছেন তথাকথিত এই আদি বিজেপি নেতা, তা আজ জলের মতো পরিষ্কার। তবে মৌচাকে ঢিল পড়তেই এক সময় কোলে পিঠে এবং পকেটে রাখা সিপিআইএম এর সঙ্গ পেতে আবারও একবার মরিয়া হয়ে উঠেছেন এই আদি বিজেপি নেতা। তাই যদি না হয় তাহলে রাজভাষা আঞ্চলিক সম্মেলনে যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সেখানে যোগদান করেছিলেন রাজ্যের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ের বিজেপি কর্মকর্তারা, সেখানে কেন সিপিআইএম সাধারণ সম্পাদকের সঙ্গে আলাদাভাবে অন্য একটি ভূমি পূজনে অনুষ্ঠানের আয়োজন করবেন তথাকথিত এই আদি বিজেপি রামপ্রসাদ পাল, তা নিয়ে জোর বিতর্ক চলছে রাজ্য রাজনীতিতে। শুধু তাই নয়, তারই এলাকায় যেখানে 22 ফেব্রুয়ারি উদ্বোধন হতে চলেছে স্টেট অলিম্পিক গেমস, সেখানেও উপস্থিত থাকবেন না তথাকথিত এই আদি বিজেপি রামপ্রসাদ পাল। ত্রিপুরাতে বর্তমানে যেখানে ভারতীয় জনতা পার্টির ভরা গাঙে বইছে জোয়ার, সেখানে সিপিআইএম রাজ্য সম্পাদকের সঙ্গে আলাদা কর্মসূচি করে কি ধরনের ব্লুপ্রিন্ট রচনা করছেন
এই আদি বিজেপি নেতা, তা জানতে চাইছেন রাজ্যের সাধারণ মানুষ। রামপ্রসাদ পালকে ঘিরে বিতর্ক কেবল একজন নেতার ব্যক্তিগত ভাবমূর্তি নিয়ে নয়, ত্রিপুরার বর্তমান রাজনৈতিক কাঠামোর দিক নির্দেশও স্পষ্ট করছে রামপ্রসাদ পালের সাম্প্রতিক কার্যকলাপ। আদি পরিচয়ের দাবি, ক্ষমতার পরবর্তী উত্থান, বরিষ্ঠ সাংবাদিক সম্পাদককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির মতো বিতর্কিত ঘটনা এবং প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে মঞ্চ ভাগ, সব মিলিয়ে রামপ্রসাদ পাল নামটি ত্রিপুরা প্রদেশ বিজেপির জন্য এখন হয়ে উঠেছে সূক্ষ্ম পর্যবেক্ষণের বিষয়। আগামী দিনে তার অবস্থান দলীয় কাঠামোর ভেতরে কতটা দৃঢ় থাকে নাকি নতুন সমীকরণের দিকে মোড় নেয়, সেই উত্তরেই নির্ধারণ করবে এই বিতর্কের ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বাইজালবাড়ি এলাকায় ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার র্যালিকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয় শনিবার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বাইজালবাড়ি এলাকায় শনিবার রাজনৈতিক উত্তেজনার পারদে চলল ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার ডাকা র্যালিকে ঘিরে। নির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে চাপা উত্তেজনা বিরাজ করছিল এলাকায়। অভিযোগ, র্যালি বানচালের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল সংগঠিত করেন তীব্রামথা কর্মী সমর্থকেরা, যেখানে উপস্থিত ছিলেন মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। মন্ত্রী বিকাশ দেববর্মা বাইজালবাড়ি এলাকায় পৌঁছতে স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইন শৃঙ্খলা রক্ষায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ানরা। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হলেও প্রায় শতাধিক যানবাহন দীর্ঘক্ষণ আটকে পড়ে, ফলে চরম ভোগান্তির সৃষ্টি হয় সাধারণ মানুষের। বিজেপি জনজাতি মোর্চা নির্ধারিত র্যালি কার্যত ভেস্তে যায় এদিন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরো ঘনীভূত হয় এলাকায়। এডিসি এলাকায় এভাবে বিক্ষোভ দেখিয়ে বিজেপির অগ্রযাত্রা রোখা যাবে না। রঞ্জিত দেববর্মা অতীতে উগ্রবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন এবং আইনানুগ প্রক্রিয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। স্যার তিনি তামনি বাগে আর তুমি না খালি বেলাই যে উজাগানি এমএলএ বরম গোনাं रंजित देबबर्मा चिनी पार्टीनि बाइक रैली तंगमानि जेकुनोनि संगठननि अधिकार दं जतनिनो पुलिसनि पारमिशन नाजाक बाइक रैली खायनानि बागै तिनि चिनी बाइक रैलिनो बकासुका राजनीति खायनानि जतनिनो अधिकार दङ राजनीति खायनानि जतनिनो अधिकार दङ এই রামচন্দ্রঘাট কেবনিয়া রামচন্দ্রঘাট যতনি রামচন্দ্রঘাট তো তিনি সিংহ আটপক্ষা আগামী দিনও পাবলিক রক বন জবাব নাই আনি আহ্বান রাজনৈতিক খানে যতনের অধিকার দङ কেবনি অধিকার খর্ব খাইমিয়া ব এমএলএ তিনি চিনি পলিটিক্যাল পার্টিনি বাইক রেলি দংমানি ব আটপক্ষা আগামী দিনও মনি জবাব মাননাय সাতবছর যারা রমাই নङ কাসাজাক आं प्राय 1 घन्टा रमै कासाजाक दिनै चिनि बाइक रैली दंमानि चिनि पारमिशन दङ जतन दङ बाइक रैलिनि पारमिशन दङ किन्तु इलिगेल भाबे दिनै चिनि बाइक रैलिनो बकासुका बाइक रैलि के ताबुक चालौ नाय जासन बाइक रैलि म चिंनायनाय सिचुएशन ताम नायनाय चिंनायनाय बाइक रैलि जों खायनाय जों बाइक रैलि जों खायनाय স্যার বটো সাব রেপিস নো সেন কোনা মানে আবো পুরো রেপিস করিও জায়গা। পরবর্তী সময়ে মথার এই বিক্ষোভ নিয়ে সাফাই গাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। স্যার তিনি তামনিতে তুমি না খাও জায়গা অরংখা অর ফলসে রেপিস প্রসেনজিৎ দেববর্মা বা হাসতে পাইনো বিনি রেপ কেস তঙ্গ 25 বছর ব খারি তংমানি বন সাল বুরুম বুরুম নগো বড় যে ফাইयै তুমগো খাই তং ফাইমানি বেরাই তং ফাইমানি আর বিভিন্ন প্রোগ্রাম খাইও বিভিন্ন খাই তং অথচ পুলিশ কোর্টে রিপোর্ট পাঠকতা বিনে বন নাইতো মাইয়া তিনর সিং মানখা বন সিং পুলিশ ন দাবি খাইকা বন রमै নং কোর্ট চালু খাই দিনে চালানি দিনে পুলিশ কিন্তু রমিয়া বন বরং আর প্রোটেকশন দি তনিকা পুলিশ বরং হ্যাঁ বরং খারিনে বেগে बर সাইতো বইতং কেচিং সাকা নং বন রমদি চিং আর বিজেপি নি রেলি খাইনে চিন কোন বাধা করে বন প্রোগ্রাম খাইনে কোন বাধা করে কিন্তু একজন রেপিস ন ন আর বন রমদি বন দিতেন খাই দি নং আর রেপিস ন তাতারি রমদি বন রমই একজন বুড়ি যে রেপ খাইজাকা ব জাস্টিস মানতো সং আবন নাইও। এদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে রামচন্দ্রঘাট মহকুমায় তীব্র আকার ধারণ করেছে রাজনৈতিক চাপানোতর। আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে এই ধরনের ঘটনা বিস্তার লাভ করতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের।
এদিকে পরিস্থিতির ওপর কড়া নজরদারি চলছে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে এদিন জানিয়েছে স্থানীয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছে এই মুহূর্তে শেষ খবরে। মাতৃভাষার বিকাশ এবং এর প্রচার প্রসারে দিতে হবে গুরুত্ব। এক্ষেত্রে ভূমিকা নিতে হবে আজকের যুব সমাজকেও। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই জানালেন রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। এদিন রাজধানীর সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাজ্যভিত্তিক এক অনুষ্ঠানের অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। এই যুব সমাজে কিন্তু আগামী দিনে আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষার উত্তরাধিকারী। তো স্বাভাবিক কারণে আজকে আমাদের দিন পাল্টেছে। আজকে ডিজিটালাইজেশনের যুগ, আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এআই এর যুগ। আজকে প্রযুক্তি দ্রুততার সাথে, দ্রুত গতিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আজকে এগিয়ে যাচ্ছে। সুতরাং তার মাঝে আমাদের এই আঞ্চলিক ভাষাগুলো কিংবা মাতৃভাষাগুলো যেন হারিয়ে না যায়, বরং এই সমস্ত প্রযুক্তির হাত ধরে বা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন সম্ভাবনার দুয়ার যাতে আগামী দিনে আমাদের এই মাতৃভাষার উন্মুক্ত হয়, এই দায়িত্ব কিন্তু আমাদের যুব সমাজের। সুতরাং এই যুব সমাজ এই প্রযুক্তির সাথে আমাদের এই মাতৃভাষাকে অক্ষত রেখে যাতে নতুন নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য যুব সমাজকে একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগামী কিছুদিনের মধ্যেই অপারেশনাল হবে মৈত্রী সেতু। শনিবার স্বদেশী জাগরণ মঞ্চের অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শুধুমাত্র উত্তর পূর্বের প্রবেশদ্বারই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ারও প্রবেশদ্বার হবে ত্রিপুরা। এক্ষেত্রে ব্যবহার করা হবে চিটাগাং বন্দরকে। রাজ্যের আর্থসামাজিক পরিস্থিতির উন্নয়নে বিশেষ ভূমিকাও রাখবে এই সেতু বলেও এদিন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন ছোট এবং মাঝারি শিল্প উদ্যোগীদের অনুপ্রেরণা ও সংবর্ধনা সভার আয়োজন করা হয় রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে। नरेंद्र मोदी जी नॉर्थ ईस्टर्न के लिए अलग अलग सुविधा दिए हैं, स्पेशल एफर्ट्स इधर दे रहे हैं। उसी संदर्भ में कल हिंदी भाषा का 3000 लोगों का प्रोग्राम इधर लिया है। तो ये नॉर्थ ईस्ट में रखना, त्रिपुरा में वैसे इसमें एंकरेज देना। लास्ट ईयर भी नॉर्थ ईस्ट काउंसिल मीटिंग गवर्नर्स का, चीफ मुख्यमंत्री का इधर ही हुआ था। तो ऐसे धीरे धीरे अपना नॉर्थ ईस्ट में पर्टिकुलरली त्रिपुरा में ये कार्यक्रम हो रहा है, इसको बल दे रहा है प्रधानमंत्री। उसको एडवांटेज लेके आगे जाने का है
और आगे वाले दिनों में अपन को ये नॉर्थ ईस्ट के लिए, नॉर्थ ईस्ट एशिया के लिए त्रिपुरा एक गेटवे बनने वाला है। अभी अपन ये बांग्लादेश से पोर्ट है, चित्तगांग पोर्ट जो है, पोर्ट के लिए ब्रिज हो गया था। उस टाइम पे पॉलिटिकल डिफरेंसेस उधर होने से वो इनॉग्रेशन नहीं हुआ। अभी उधर आए हैं, थोड़ी दिनों में वो इनॉग्रेशन होगा। वो इनॉग्रेशन होने के बाद ऊपर से असम से इधर आने का जरूरत नहीं है। अपने को पत्थर होना है, सीमेंट होना है, स्टील होना है। अपने को चिटगांग पोर्ट से जल्दी आएगा। खाली अपना त्रिपुरा नहीं, पूरे नॉर्थ ईस्ट के लिए एक गेटवे बनेगा। तो उसके लिए अपन तैयार रहना है। उसका एडवांटेज অফিসারদের বলেছি যতগুলো জায়গার মধ্যে এই যে লোহার ব্রিজগুলো আছে, বেলি ব্রিজ, সেগুলো সরাতে হবে। এবং বেলি ব্রিজগুলো যেখানে মানে অলরেডি বাঁশ দিয়ে তৈরি, সেখানে যেন স্থানান্তর করা যায়। ইচ্ছে করলে এগুলো মানে বোল্ট, স্ক্রু বোল্টের বিষয় আছে, এগুলো ইজি খোলা যায়। অলরেডি আমি জিজ্ঞেস করেছি কোথায় কোথায় এখন পর্যন্ত লাগানো হয়েছে, এবং সেগুলো যাতে আরসিসি পিলার দিয়ে বক্স কালভার্টের মতো করে, এবং তারও কিন্তু কাজ শুরু হয়েছে। আমাদের সরকার এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছে। আজকে শহর থেকে আরম্ভ করে আপনারা ভাবুন, যখন এই যে আমাদের রিং রোডটা যখন অলরেডি ওয়েস্টার্ন বাইপাস যে রিং রোড, সেটা কাজ শুরু হয়ে গেছে, এটারও অনুমোদন আমরা আসছে। এখানে যখন আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ডিম প্রজেক্ট, যেটা আমরা এখানে একটা মল করছি, সেই মল যখন হবে, সেটা তো আপনাদের যারা এখানে গাড়িগুলা চালায় তাদেরও লাভ হবে। এখানে আমাদের 16B+G সবচেয়ে উঁচু দালান আমরা তৈরি করছি গুর্খা বস্তিতে। সেটা একটা পেন্ডুলাম মুভমেন্ট, প্রায় 8.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে। আমাদের এখানে 5 স্টার হোটেল হচ্ছে, এখন 5 স্টার হোটেল একটা টাটা কোম্পানির সাথে হয়েছে। সেটা করলে 200 জনের লোকের এখানে সংস্থান হবে। কিন্তু ইনডাইরেক্টলি যারা গাড়ি চালায়, যারা বিদেশ থেকে লোক আসবে, এক একটা রুমের ভাড়া, 4টা রুম এক্সক্লুসিভ রাখবে, যার ভাড়া 1.5 লাখ থেকে 2.5 লাখ। তো বিদেশ থেকে তাদের চার্টার প্লেন নিয়ে আসবে তারা, কারণ টাটা কোম্পানির এরকম আছে। তারা আসলে ওখানে বসে থাকবে না, ওরা যখন বিভিন্ন জায়গায় যাবে তখন তো আমার শ্রমিক ভাইরা বা মালিকরা তাদেরই লাভ হবে, বেভারেজ যারা সাপ্লাই করবে তারা হবে। আজকে একের পর এক আমাদের এই কাজগুলো আমরা করছি। আপনারা এর মধ্যে 1 বছরের মধ্যে আপনারা শুনলে অবাক হবেন যে এখানে এই কয়েক বছরের মধ্যে এত ডেভেলপমেন্ট আমরা করছি এখানে, যে সেটা যদি আমি আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ত্রিপুরার ক্রীড়া ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে চলেছে স্টেট গেমস 2026 এর মাধ্যমে। প্রথমবারের মতো 22 ফেব্রুয়ারি আয়োজিত এই রাজ্য স্তরের ক্রীড়া আসর দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত ক্রীড়াবিদদের অংশগ্রহণে এবারের স্টেট গেমসে মোট 18টি ইভেন্ট অন্তর্ভুক্ত হয়েছে। ক্রীড়া বিকাশকে ত্বরান্বিত করা এবং নতুন প্রজন্মকে বহুমুখী খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে এই বৃহৎ উদ্যোগ। এবারের আসরের বিশেষ আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে গলফ। ত্রিপুরায় গলফ এখনও নবীন খেলা হলেও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন হয়েছে প্রতিযোগিতা আয়োজনের যাবতীয় প্রস্তুতি। আগামী 23 ও 24 ফেব্রুয়ারি আগরতলার শালবাগানে অবস্থিত তাস্কর বিএসএফ গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে গলফ ইভেন্ট। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত মোট 20 জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন এই প্রতিযোগিতায়। নির্বাচন প্রক্রিয়ায় খেলোয়াড়দের দক্ষতা, প্রশিক্ষণ এবং খেলার মানদণ্ডকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যাতে বজায় থাকে প্রতিযোগিতার মান উচ্চ স্তরে। ত্রিপুরায় গলফের মতো কৌশল নির্ভর ও সম্ভাবনাময় খেলার অন্তর্ভুক্তি রাজ্যের ক্রীড়া পরিমণ্ডলে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানিয়েছে গলফ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা। স্টেট গেমসের মাধ্যমে রাজ্যের ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে জাতীয় স্তরে সাফল্য অর্জনের পথ আরও সুগম হবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেছে গলফ অ্যাসোসিয়েশন অফ
ত্রিপুরা। इंटरनेशनल मातृ दिवस है आप सबको अवगत है और इसका इतिहास भी सबको मालूम है और सबका अपना अपना जो मातृभाषा है उसमें हमेशा बात करना चाहिए। कल माननीय गृहमंत्री जी ऑलरेडी बोल चुके हैं, उन्होंने कहा कि पहले अपने घर में अपना अपना मातृभाषा से सब बच्चे से बात करना चाहिए, घर में मातृभाषा से बात करना चाहिए। नहीं तो अपना जो परंपरा है, जो इतिहास है और जो हमारा संस्कृति है वो भूल जाए। ये एक नया दिशा उन्होंने कल कहा और मैं समझता हूँ ये मातृभाषा इनके साथ जो कल उन्होंने कहा इसके साथ काफ़ी इसका मैसेज भी दिए हैं और मैं इसलिए आज मातृभाषा दिवस के उपलक्ष्य में मैं पूरा त्रिपुरावासी को मैं शुभेच्छा देना चाहता हूँ और जो माननीय गृहमंत्री जी कल बताया उस हिसाब से सबको पहले अपना मातृभाषा, उसके बाद जो अपना बाहर का जो भाषा है दूसरा भाषा, ये चाहे हिंदी भाषा हो ये चाहे दूसरा भाषा हो, भाषा जानने में तो कोई दिक्कत नहीं है, अंग्रेजी भी आप जान सकते हो, लेकिन पहले मातृभाषा उसमें कोई माने ये नहीं होगा, कॉम्प्रोमाइज़ नहीं होगा। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। অলিতে গলিতে বেড়ে ওঠা নেশা সাম্রাজ্য কঠোরভাবে প্রতিরোধ এবং পরীক্ষার মরশুমে গভীর রাত পর্যন্ত শব্দদূষণ রোধের দাবিতে ডেপুটেশন প্রদান করল বাম গণতান্ত্রিক ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই। শনিবার রামনগর আউটপোস্টের ওসির সঙ্গে সাক্ষাৎ করে লিখিত দাবিপত্র তুলে দেয় সংগঠনের একটি প্রতিনিধি দল। বিভিন্ন পাড়া মহল্লায় নেশা জাতীয় দ্রব্যের অবাধ বিস্তার যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। এই প্রবণতা রুখতে নিয়মিত টহলদারি বৃদ্ধি, সন্দেহভাজন আস্তানায় নজরদারি এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠন। একই সঙ্গে বর্তমানে চলমান পরীক্ষার মৌসুমে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে মাইক ও ডিজে ব্যবহারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠন। নেশা এবং জুয়া কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই যে পাচার বাণিজ্য নেশা বাণিজ্যটা বন্ধে পুলিশকে একটা সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে। আমরা দেখলাম এই সময়ের মধ্যে জিরানিয়া রেলকাণ্ডের পর আগরতলা শহরেও গত কিছুদিন আগে রেলের ওয়াগন ভর্তি নেশা সামগ্রী ধরা পড়ল। ফলে পুলিশের সামনে এই ঘটনাগুলি হচ্ছে এবং পুলিশ প্রশাসন এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করছে না। যারাই অবৈধ এই নেশা সাম্রাজ্য বিস্তারে ভূমিকা গ্রহণ করছে পুলিশ জানে এগুলি, পুলিশ জানার পরও কেবলমাত্র শাসক দলের অঙ্গলি হেলনে কাজ করছে পুলিশ। নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে আমরা দাবি জানাচ্ছি তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয় পয়েন্টটা কি আছে, রাজনৈতিক সন্ত্রাস রোধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকে যেখানেই আমরা লক্ষ্য করছি যে প্রতিবাদের ভাষা প্রতিরোধ তৈরি করছে সেখানেই শাসক দলের আক্রমণ সন্ত্রাস এগুলি নেমে আসছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসন্ন, কোথাও কোথাও এর মধ্যেই শুরু হবে পরীক্ষাগুলি এবং আমরা দেখছি যে আমাদের রাজ্যের একটা অদ্ভুত কালচার এই সময়ের মধ্যে আমদানি হয়েছে যে কালী পুজো হবে ডিজে অর্কেস্ট্রা, দুর্গা পুজো হবে ডিজে অর্কেস্ট্রা, স্বাভাবিক। ফলে উৎসব হবে, উৎসবের মধ্যে মানুষ আনন্দ করবে স্বাভাবিক, কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে ছাত্রছাত্রীদের পরীক্ষা, এই যে মেলা, এই যে নানাভাবে নানা আঙ্গিকে যুবদের মনকে আজকে তাদের কাজ নেই তাদের হাতে, ফলে কাজ নিয়ে কোনো আলাপচারিতার বদলে মেলা জলসা এগুলি দিয়ে যুব মনকে আজকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, কখনো সরকারিভাবে, কখনো বেসরকারিভাবে, কখনো বিজেপির পক্ষ থেকে। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি
প্রিয় সবার লংতরাই। কি বলে বিশুদ্ধ ঘি? বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। বাংলাদেশ সহকারী হাই কমিশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026। এই উপলক্ষে দোতালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে অর্থনবিত করা হয় জাতীয় পতাকা। ভাষার শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকের আবহে অনুষ্ঠিত হয় কর্মসূচির সূচনা। পরবর্তীতে ঐতিহাসিক গণসঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি পরিবেশনের মধ্য দিয়ে অস্থায়ী শহীদ মিনারে অর্পণ করা হয় পুষ্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার হাসান আল বাশার আবুল উলাই সহ দূতালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা। ভাষা আন্দোলনের চেতনাকে স্মরণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং ভাষাগত বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান বক্তারা। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের আত্মিক সম্পর্ক রয়েছে, এক্ষেত্রে ভাষা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলে এদিন জানিয়েছেন বাংলাদেশ সহকারী হাই কমিশনার হাসান আল বাশার আবুল উলাই। ত্রিপুরা এবং বাংলাদেশের যে সম্পর্ক, এটা একটা আত্মিক সম্পর্ক এবং এই সম্পর্কের ক্ষেত্রে ভাষা কিন্তু একটা অন্যতম একটা বড় নিয়ামক। ত্রিপুরাতে বাংলা ভাষাভাষী, আবার বাংলাদেশেও আমরা যারা আছি আমাদের বাংলা ভাষা। সো এই যে ভাষার মাধ্যমে যে সম্পর্ক, আবার ভারতের ক্ষেত্রে ধরলে ভারতের ভাষাগত যে বৈচিত্র্য, সেটা অন্যরকম একটা সৌন্দর্য। সো এই জায়গাটাতে আমাদের আজকের দিনে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসের মূল বিষয় আমি মনে করি যে এই বৈচিত্র্যতা এবং এর সৌন্দর্য এবং এটা কিভাবে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধকরণে একটা শক্ত ভূমিকা রাখে। তো শহীদ ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজকের এই দিনে আমি ত্রিপুরাবাসী সবাইকে শুভেচ্ছা জানাই। আমি স্মরণ করি ত্রিপুরাবাসীর সাথে বাংলাদেশের যে আন্তরিক সম্পর্কের কথা এবং পৃথিবীর সকল প্রান্তে যেখানেই আজকের এই দিবসটি পালন হচ্ছে, এটা যাতে সফল হয়। মেয়র স্যার শ্রী দীপক মজুমদার মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য। রিজিনাল কোঅর্ডিনেটর উপস্থিত আছেন, আমাদের আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মাতৃভাষার বিকাশ এবং এর প্রচার প্রসারে দিতে হবে গুরুত্ব। এক্ষেত্রে ভূমিকা নিতে হবে আজকের যুব সমাজকেও। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই জানালেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। এদিন রাজধানীর সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। এই যুব সমাজে কিন্তু আগামী দিনে আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষার উত্তরাধিকারী। স্বাভাবিক কারণে আজকে আমাদের দিন পাল্টেছে, আজকে ডিজিটালাইজেশনের যুগ, আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এআই এর যুগ।
আজকে প্রযুক্তি দ্রুততার সাথে দ্রুত গতিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আজকে এগিয়ে যাচ্ছে। সুতরাং তার মাঝে আমাদের এই আঞ্চলিক ভাষাগুলো কিংবা মাতৃভাষাগুলো যেন হারিয়ে না যায়, বরং এই সমস্ত প্রযুক্তির হাত ধরে বা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন সম্ভাবনার দুয়ার যাতে আগামী দিনে আমাদের এই মাতৃভাষার উন্মুক্ত হয়, এই দায়িত্ব কিন্তু আমাদের যুব সমাজের। সুতরাং এই যুব সমাজ এই প্রযুক্তির সাথে আমাদের এই মাতৃভাষাকে অক্ষত রেখে যাতে নতুন নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য যুব সমাজকে একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু আগে গত 1 বছর ধরেই দাবি দাবা চলছে, ম্যানেজমেন্ট সেগুলো কিছুতেই মেনে নিচ্ছে না। বেসিক্যালি ওরা প্রেশারে রাখতে চাইছে, বিভিন্ন ট্রান্সফার পলিসি নাবার্ডের গাইডলাইন্স ওরা অমান্য করছে, বিভিন্ন প্রেশারে রাখছে, বলছে আমাদের বেতন কেন নিচ্ছে, সেইগুলো তো একদম জাস্টিফাইড না। মহিলাদের ট্রান্সফার গাইডলাইন্স কোনোভাবেই মানতে রাজি না ওরা। তারপর ডিআরডব্লিউ ওয়ার্কার স্যানিটেশন ওদেরকে ন্যূনতম যে সেন্ট্রাল ডিআরডব্লিউ ওয়েজেস সেগুলো দিচ্ছে না, সেই নিয়ে আমাদের বিভিন্ন দাবি দাবি। এই জন্যই আমাদের এই ধর্মঘট আগামী 16 তারিখ যদি ওরা 27 তারিখে যদি এএলসি শিলচরে যদি না মানে আমাদের দাবি, সেখানে যদি ফিল্ড হয় তাহলে আমরা আগামী 16 মার্চ আমরা একদিনের স্ট্রাইক করতে বাধ্য হব। এই হচ্ছে আমাদের বিভিন্ন দাবি দাবি। তার মধ্যে 10 দাবির মধ্যে আছে হচ্ছে গিয়ে ট্রান্সফার ইস্যু, তারপর হচ্ছে গিয়ে ওয়ার্কিং এনভায়রনমেন্ট একদম টক্সিক হয়ে গেছে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ অন্য গ্রুপে আমাদের হুমকি দেওয়া হচ্ছে যে কেন বেতন নিচ্ছে, সেগুলো তো ঠিক না। আমরা ত্রিপুরাতে আছি, আমরা টিজিবি আমাদের নিজস্ব ব্যাংক। কিছুদিন আগে 50 বছর আমরা পালন হয়েছে, আগামী দিনে 75 হবে, 100 বছর হবে, ব্যাংক এগিয়ে যাবে। যতগুলো সেন্ট্রাল স্কিম আছে, টিআরএলএম স্কিম বলুন, পিএমজেবিওয়াই, এসবিআই, প্রত্যেকটা জিনিসেই প্রত্যেক বছর টিজিবি প্রত্যেকটা প্ল্যাটফর্মেই অ্যাচিভমেন্টের আমাদের কাছে ট্রফি হোক বা বিভিন্ন রিকগনিশন হোক আমরা পেয়ে থাকি। সেই জায়গায় যদি আমরা নিজস্ব দাবি দাবা নিজস্ব স্টাফের যদি সেইগুলো না মানে সামনাসামনি বসে ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে কথা না বলে, তখন আমরা বাধ্য হই এজিটেশন আমরা আজকে বেশি না, প্রত্যেক ব্রাঞ্চ থেকে মোটামুটি 40-50 জনের মতোই করছি। আগামী দিনে আরও বৃহত্তরভাবে আমরা এটা দেখব। এই হচ্ছে আমাদের দাবি দাবি। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। मातृभाषा के विकास और उसके प्रमोशन को महत्व दिया जाना चाहिए। आज के युवाओं को भी इसमें भूमिका निभानी होगी। राज्य के हायर एजुकेशन मिनिस्टर किशोर बर्मन ने शनिवार को इंटरनेशनल मदर लैंग्वेज डे के मौके पर आयोजित एक कार्यक्रम में ये बात कही। इंटरनेशनल मदर लैंग्वेज डे का यह राज्यव्यापी प्रोग्राम आज राजधानी के सुकांतो एकेडमी ऑडिटोरियम में आयोजित किया गया। इस प्रोग्राम में अलग अलग स्कूल्स और कॉलेजेस के स्टूडेंट्स ने भी हिस्सा लिया। এই যুব সমাজই কিন্তু আগামী দিনে আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষার উত্তরাধিকারী। তো স্বাভাবিক কারণে আজকে আমাদের দিন পাল্টেছে, আজকে ডিজিটালাইজেশনের যুগ, আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এআই এর যুগ। আজকে প্রযুক্তি দ্রুততার সাথে দ্রুত গতিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আজকে এগিয়ে যাচ্ছে। সুতরাং তার মাঝে আমাদের এই আঞ্চলিক ভাষাগুলো কিংবা মাতৃভাষাগুলো যেন হারিয়ে না যায়, বরং এই সমস্ত প্রযুক্তির হাত ধরে বা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন সম্ভাবনার দুয়ার যাতে আগামী দিনে আমাদের এই মাতৃভাষার উন্মুক্ত হয়, এই দায়িত্ব কিন্তু আমাদের যুব সমাজের। সুতরাং এই যুব সমাজ এই প্রযুক্তির সাথে আমাদের এই মাতৃভাষাকে অক্ষত রেখে যাতে নতুন নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য যুব সমাজকে একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। मैत्री सेतु अगले कुछ ही दिनों में चालू हो जाएगा। राज्यपाल इंद्रसेना रेड्डी नल्लू ने आज शनिवार को स्वच्छ जागरण मंच इवेंट में ये बात कही। राज्यपाल इंद्रसेना रेड्डी नल्लू ने आज कहा, त्रिपुरा न सिर्फ नॉर्थ ईस्ट बल्कि साउथ ईस्ट एशिया का भी गेटवे होने जा रहा है। इसके लिए चिटगांग पोर्ट का इस्तेमाल किया जाएगा। यह ब्रिज राज्य के सोशियो इकोनॉमिक सिचुएशन को भी बेहतर बनाने में खास रोल निभाएगा। इस दिन राजधानी के मुक्तधारा ऑडिटोरियम में एमएसएमई एंटरप्रेन्योर्स के लिए एक इंस्पिरेशन और रिसेप्शन मीटिंग आयोजित किया गया। नरेंद्र मोदी जी नॉर्थ ईस्टर्न के लिए अलग अलग सुविधा दिए हैं, स्पेशल एफर्ट्स इधर दे रहे हैं। उसी संदर्भ में कल हिंदी भाषा का 3000 लोगों का प्रोग्राम इधर लिया है। तो ये नॉर्थ ईस्ट में रखना, त्रिपुरा में वैसे इसमें एंकरेज देना। लास्ट ईयर भी नॉर्थ ईस्ट काउंसिल मीटिंग गवर्नर्स का, चीफ मुख्यमंत्री का इधर ही हुआ था। तो ऐसे धीरे धीरे अपना नॉर्थ ईस्ट में पर्टिकुलरली त्रिपुरा में ये कार्यक्रम हो रहा है, इसको बल दे रहा है प्रधानमंत्री। उसको एडवांटेज लेके आगे जाने का है और आगे वाले दिनों में अपन को ये नॉर्थ ईस्ट के लिए, नॉर्थ ईस्ट एशिया के लिए त्रिपुरा एक गेटवे बनने वाला है। अभी अपन ये बांग्लादेश से पोर्ट है, चिट्टागांग पोर्ट जो है, पोर्ट के लिए ब्रिज हो गया था। उस टाइम पे पॉलिटिकल डिफरेंसेस उधर होने से वो इनॉग्रेशन नहीं हुआ। अभी उधर आए हैं, थोड़ी दिनों में वो इनॉग्रेशन होगा। वो इनॉग्रेशन होने के बाद ऊपर से असम से इधर आने का जरूरत नहीं है। अपने को पत्थर होना है, सीमेंट होना है, स्टील होना है। अपने को चिट्टागांग पोर्ट से जल्दी आएगा। खाली अपना त्रिपुरा नहीं पूरे नॉर्थ ईस्ट के लिए एक गेटवे बनेगा। तो उसके लिए अपन तैयार रहना है, उसका एडवांटेज। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। लंबी डिप्लोमेटिक अनिश्चितता और सिक्योरिटी सस्पेंशन के बाद अगरतला ढाका कोलकाता इंटरनेशनल बस सर्विस फिर से शुरू होने वाली है।
ट्रायल रन सफल होने के बाद त्रिपुरा रोड ट्रांसपोर्ट कॉर्पोरेशन ने 28 फरवरी से रेगुलर सर्विसेज शुरू करने का फैसला किया है। लंबे समय तक रुकावट के बाद अगरतला ढाका कोलकाता इंटरनेशनल बस सर्विस फिर से शुरू होने वाला है। ट्रायल रन पूरा होने के बाद त्रिपुरा रोड ट्रांसपोर्ट कॉर्पोरेशन ने 28 फरवरी से सर्विस फिर से शुरू करने का फैसला किया है। यह कदम सिर्फ एक ट्रांसपोर्ट सर्विस को फिर से शुरू करने का प्रशासनिक फैसला नहीं है, बल्कि भारत बांग्लादेश संबंधों, नॉर्थ ईस्ट भारत की रीजनल इकोनॉमी और बॉर्डर सिक्योरिटी पॉलिटिक्स के संदर्भ में इसका बहुत महत्व है। बांग्लादेश की पूर्व प्रधानमंत्री शेख हसीना के हटने के बाद से दोनों देशों के रिश्तों में जो अनिश्चितता पैदा हुई है, उसका सीधा असर वीजा और क्रॉस बॉर्डर सर्विसेज पर पड़ रहा है। दिसंबर 2025 में वीजा सर्विसेज और बस सर्विस के सस्पेंड होने से दोनों देशों के बीच नागरिकों के बीच संपर्क में रुकावट आया है। हालांकि बांग्लादेश में नई चुनी हुई सरकार के सत्ता में आने और प्रशासनिक स्थिरता लौटने के बाद दोनों देशों के बीच भरोसा फिर से बनाने का प्रोसेस शुरू हो चुका है। बस सर्विस का फिर से शुरू होना उसी प्रोसेस का एक साफ नतीजा है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा, इससे पता चलता है कि दोनों देशों के बीच बातचीत में अब प्रैक्टिकल सोच को प्राथमिकता दी जा रही है। সময় আসলে সবই হবে ঠিক, কারণ একটা জায়গায় জায়গায় কিন্তু কোনো সময় মোবাইলটা উঠাচ্ছে, অনেক সময় খারাপ ভালো এগুলো তো আসে, অন্ধকার থেকে আলো, আবার আলোর থেকে অন্ধকার, এটা সাময়িক অবস্থা হয়েছে। আমরাও বলেছি নতুন সরকার নির্বাচিত সরকার সেখানে এসছে, তো আশা করি আগামী দিন আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করছেন যে একজন আরেকজনকে ছাড়া চলবে না, ভারত বাংলাদেশকে ছাড়া চলবে না, আর বাংলাদেশও ভারতকে ছাড়া চলবে না, এই যে সিম্বায়োসিস যে একটা প্রক্রিয়া সেটা হওয়া উচিত। এটা ভালো, এটা শুভ লক্ষণ যে যে আবার নতুন করে চলার যে শুরু হয়েছে, সেটা আগামী দিন অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমি আশা করি সেটা। यह सर्विस पहले भी 2 बार सस्पेंड किए गए थे। पहला कोविड-19 महामारी के दौरान और दूसरा बांग्लादेश में कथित बस दुर्घटना और भीड़ के हमलों के कारण सर्विस रोक दी गई थी। भारतीय यात्रियों की सुरक्षा और बांग्लादेश में फैले अशांति को लेकर अधिकारियों ने ढाका अगरतला बस सर्विस रोक दी थी। ट्रायल रन शनिवार सुबह त्रिपुरा रोड ट्रांसपोर्ट कॉर्पोरेशन कॉम्प्लेक्स से शुरू हुआ है, जैसा प्रशासनिक तैयारी और सुरक्षा व्यवस्था की सुरक्षा के हिस्से को तौर पर देखा जा रहा है। দীর্ঘদিন যাবত আমাদের ঢাকা আগরতলা ইন্টারন্যাশনাল যে বাস সার্ভিস ছিল সেটা বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে সেটা বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে, তাও জানেন। ইতিমধ্যে আমাদের যিনি মৈত্রী বাসের অপারেটর, বিশেষ করে মহাদেব দাস সহ অন্যান্য অফিসাররা আজকে আগরতলা এসেছেন এবং তারা 2-4 দিন আমাদের ইন্টারন্যাশনাল বাস সার্ভিস ঢাকা আগরতলা তারা ট্রায়াল করবেন। আপ টু 27 তারিখ অবধি ট্রায়াল করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। 28 তারিখ থেকে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় সার্ভিস চালু হবে এবং সেই সঙ্গে এটা আজকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের যে ভিসা হাই কমিশন মানে আগরতলা এবং ঢাকা যে ভিসা হাই কমিশনার তারা ভিসা অফিসগুলো ওপেন করে দিয়েছেন, অর্থাৎ সরলীকরণ করে দিয়েছেন। ভিসা পাওয়ার ক্ষেত্রে আর কোনো প্রতিকূল অবস্থা থাকবে না। এই আমরা যারা যাত্রী সাধারণের কাছে অনুরোধ রাখবো, যদি ওনারা আমাদের আগরতলা থেকে ঢাকা যেতে চান বা কলকাতা ভায়া যেতে চান, সেখানে আমাদের এখান থেকে 28 তারিখ থেকে টিকিট ওপেন হবে, সেক্ষেত্রে আর কোনো রকম प्रतिकूल अवस्था থাকবে না। भौगोलिक रूप से अहम अगरतला ढाका कोलकाता रोड त्रिपुरा से सीधे सड़क मार्ग से कोलकाता पहुंचने के लिए लंबे चिकन नेक कॉरिडोर को पार करना पड़ता है। वहीं बांग्लादेश इलाके का इस्तेमाल करने से समय और लागत दोनों में काफी कमी आ जाती है। यह रूट पूर्वोत्तर भारत और पूर्व भारत के बीच व्यापार, मेडिकल टूरिज्म, शिक्षा और पारिवारिक संबंधों में भी अहम भूमिका निभाती है। सीमा पर कारोबार करने वालों और टूरिज्म सेक्टर से जुड़े लोगों के अनुसार इस सर्विस के फिर से शुरू होने से स्थानीय अर्थव्यवस्था में सुधार होगा। इससे ग्रेटर रीजनल कनेक्टिविटी प्रोजेक्ट या BBIN कॉरिडोर पर स्ट्रेटेजिक बातचीत भी फिर से शुरू हो सकती है। कुल मिलाकर अगरतला ढाका कोलकाता बस सर्विस का फिर से शुरू होना सिर्फ ट्रांसपोर्ट इंफ्रास्ट्रक्चर का रिवाइवल ही नहीं है, बल्कि यह दोनों देशों के बीच भरोसा फिर से बनाने, रीजनल कनेक्टिविटी स्ट्रेटेजी के रीएवैल्यूएशन और नॉर्थ ईस्ट इंडिया में आर्थिक हितों को फिर से जोड़ने का एक जरूरी इंडिकेटर भी है। अगर
हालात स्थिर होता है तो यह फैसला ज्यादा रीजनल इंटीग्रेशन और सब रीजनल कोऑपरेशन का एक मजबूत सिंबल भी बन सकता है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আমরা যদি এত খারাপ হয়, আমরা সঙ্গে অ্যারেঞ্জ করছে তোমরা কালকে সব বার হও। আরে যদি বিজেপি তো খারাপ হয়, তুমি বিজেপির সঙ্গে থেকে পাত খাও, তারপরে খারাপ খাও। সাহস থাকলে কালকে বাইর হয়ে যাও কালকে। সবাই প্রশ্ন করো। সব যত জনগণ প্রশ্ন খালি না। বিজেপি মোসাজনের হানিয়া হাগায় বিজেপি বাই টাঙ্গৈ নং কবাগৈ দं বিজেপি বাই নর্থে খানান থানি নখর থানি থাকে আর বিজেপি খারাপ হয় আর তার বন্ধু আগে দুবাই দেয় কিটা এটা তো মানে ব্রেনে আমার ব্রেনে কুলাই না। বাবা এতলে রাজনীতি করে মানুষ এই কর্মকের মানুষের কইব বিজেপি চাই না, বিজেপি করে না, আর তার বন্ধুর ফেলা চিন্তা করো। ওয়ান সময় জনসংখ্যা করো, ওয়ান সুপাই সিদ্ধি খাজানি কাপড় বহুত। আমাদের জনগণ যথেষ্ট সচেতন আছে, আমাদের জনগণ যথেষ্ট বুঝে জানে। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि सभी बेली ब्रिज को कंक्रीट ब्रिज से बदलने का ऑर्डर दिया गया है। शनिवार को साउथ त्रिपुरा बस ओनर्स एसोसिएशन की 35वीं एनिवर्सरी के मौके पर मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी की मार्बल स्टैचू और पुराने बस व्यापारियों के लिए एक रिसेप्शन आयोजित सभा में ये घोषणा की है। मुख्यमंत्री ने कहा कि बेली ब्रिज के गिरने से होने वाले हादसों के डर से इस बार ब्रिज को कंक्रीट के पिलर से बदलने का ऑर्डर दिया गया है। অফিসারদের বলেছি যতগুলো জায়গার মধ্যে এই যে লোহার ব্রিজগুলো আছে, বেলি ব্রিজ, সেগুলো সরাতে হবে এবং বেলি ব্রিজগুলো যেখানে মানে অলরেডি বাঁশ দিয়ে তৈরি সেখানে যেন স্থানান্তর করা যায়। ইচ্ছে করলে এগুলো মানে স্ক্রু বোল্টের বিষয় আছে, এগুলো ইজি খোলা যায়। অলরেডি আমি জিজ্ঞেস করেছি কোথায় কোথায় এখন পর্যন্ত লাগানো হয়েছে এবং সেগুলো যাতে আরসিসি পিলার দিয়ে বক্স কালভার্টের মতো করে, এবং তারও কিন্তু কাজ শুরু হয়েছে। আমাদের সরকার এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছে। আজকে শহর থেকে আরম্ভ করে আপনারা ভাবুন, যখন এই যে আমাদের রিং রোডটা যখন অলরেডি ওয়েস্টার্ন বাইপাস যে রিং রোড সেটা কাজ শুরু হয়ে গেছে, এটারও অনুমোদন আমরা আসছে। এখানে যখন আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ডিম প্রজেক্ট, যেটা আমরা এখানে একটা মল করছি, সেই মল যখন হবে সেটা তো আপনাদের যারা এখানে গাড়িগুলো চালায় তাদেরও লাভ হবে। এখানে আমাদের 16B+G সবচেয়ে উঁচু দালান আমরা তৈরি করছি গুর্খা বস্তিতে। সেটা একটা পেন্ডুলাম মুভমেন্ট, প্রায় 8.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে।
আমাদের এখানে 5 স্টার হোটেল হচ্ছে, এখন 5 স্টার হোটেল একটা টাটা কোম্পানির সাথে হয়েছে, সেটা করলে 200 জনের লোকের এখানে সংস্থান হবে। কিন্তু ইনডাইরেক্টলি যারা গাড়ি চালায়, যারা বিদেশ থেকে লোক আসবে, এক একটা রুমের ভাড়া 4টা রুম এক্সক্লুসিভ রাখবে, যার ভাড়া 1.5 লাখ থেকে 2.5 লাখ। তো বিদেশ থেকে তাদের চার্টার প্লেন নিয়ে আসবে তারা, কারণ টাটা কোম্পানির এরকম আছে, তারা আসলে ওখানে বসে থাকবে না। ওরা যখন বিভিন্ন জায়গায় যাবে তখন তো আমার শ্রমিক ভাইরা বা মালিকরা তাদেরই লাভ হবে, বেভারেজ যারা সাপ্লাই করবে তারা হবে। আজকে একের পর এক আমাদের এই কাজগুলো আমরা করছি। আপনারা আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। भाषा और लिपि के मुद्दे पर राज्य में एक नई राजनीतिक बहस छिड़ चुकी है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने केंद्रीय गृह मंत्री अमित शाह के हालिया कमेंट को लेकर केंद्र पर भाषाई दबदबा का आरोप लगाया है। भाषा और स्क्रिप्ट के मुद्दे पर त्रिपुरा के राजनीतिक क्षेत्र में एक नई बहस छिड़ चुकी है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने केंद्र पर भाषाई दबाव को बढ़ावा देने का आरोप लगाते हुए कड़ी प्रतिक्रिया दी है। उनका यह बयान केंद्रीय गृह मंत्री अमित शाह के हालिया त्रिपुरा दौरे के बाद आया है। अमित शाह गुरुवार को हापानिया में इंटरनेशनल इंडोर एग्जीबिशन सेंटर में पूर्वी, उत्तरी क्षेत्र और पूर्वोत्तर क्षेत्र आधिकारिक भाषा सम्मेलन के उद्घाटन में शामिल हुए। राजनीतिक बहस की शुरुआत विपक्ष के नेता जितेंद्र चौधरी के सम्मेलन में भाषा नीति और स्क्रिप्ट पर दिए गए कमेंट से हुआ। जितेंद्र चौधरी ने साफ किया कि ऑफिशियल लैंग्वेज डिपार्टमेंट हिंदी को बढ़ावा देने के लिए काम करेगा, इस पर कोई ऐतराज नहीं है। हालांकि विपक्ष के नेता जितेंद्र चौधरी ने कहा कि अगर नॉर्थ ईस्ट की भाषाओं को देवनागरी स्क्रिप्ट अपनाने की सलाह दी जाती है तो ये मंजूर नहीं है। पूर्व एमपी के तौर पर राजभाषाओं पर पार्लियामेंट्री कमेटी में काम करने के अपने अनुभव का जिक्र करते हुए जितेंद्र चौधरी ने आरोप लगाया कि क्षेत्रीय भाषाओं के विकास को किसी खास लिपि से शर्तों के साथ जोड़ने से एक असहज संदेश जाता है। विपक्ष के नेता ने यह प्रतिक्रिया शनिवार को इंटरनेशनल मदर लैंग्वेज डे के मौके पर आयोजित एक इवेंट में दिया। नॉर्थ ईस्ट में 40 से ज्यादा देसी भाषाएं हैं। हर भाषा का अपना इतिहास, सांस्कृतिक विरासत और सामाजिक आधार है। उन्होंने यह कहा, विकास या सरकारी मदद को देवनागरी लिपि अपनाने से जोड़ने का सुझाव इस समृद्ध भाषाई विविधता के साथ न्याय नहीं करता है। মাত্র গতকাল আমাদের দেশের যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয় আমাদের রাজ্য সফর করে গেছেন। আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটা রাজভাষা দপ্তর নামে একটা দপ্তর আছে হিন্দি প্রসারের জন্য, এতে কারো আপত্তি সেখানে নেই। আমি যখন সাংসদ ছিলাম আমিও ওই কমিটির একজন সদস্য ছিলাম, সেই কমিটির একটা সভা এখানে করেছে। কিন্তু এই সভাতে এসে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন যে উত্তর পূর্বাঞ্চলের প্রায় 40টা এরকম এই আদিবাসীদের ভাষা, তিনি বলছেন এদের প্রত্যেককে দেবনাগরী এই অক্ষর স্ক্রিপ্ট নিয়ে তাদের ভাষা লিখতে হবে, প্রায় থ্রেট, হুমকির মতো। ऐसा नजरिया आरएसएस की सोच को दिखाता है। भाषा और लिपि के बारे में फैसले पूरी तरीके से संबंधित भाषा बोलने वाले समुदाय पर निर्भर होना चाहिए। ऊपर से कोई भी डायरेक्ट या इनडायरेक्ट दबाव मंजूर नहीं है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने कहा, लोगों को अपनी पसंद की लिपि में अपनी मातृभाषा को बचाने, प्रैक्टिस करने और फैलाने की पूरी आजादी मिलनी चाहिए। जितेंद्र चौधरी ने कहा, भाषा इंसान की पहचान का एक अहम हिस्सा है, इसीलिए भाषा और लिपि के मुद्दे पर किसी भी तरह की रोक के खिलाफ हमारी राय साफ है। ব্যবহার না করা হয় তাহলে এই ভাষাগুলো বিকাশের জন্য কোনো রকমের সাহায্য করা হবে না। এটা এক ধরনের ভাষা সন্ত্রাস, ভাষা সংস্কৃতির আধিপত্যবাদ। এটা আরএসএস এর চিন্তা ভাবনা প্রসূত। আমরা এর নিন্দা জানাচ্ছি। আজকেরই পবিত্র দিনে আব্দুল বরকত সালামদের শহীদান দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা আমাদের মাতৃভাষার স্বাধীনতা, যে স্ক্রিপ্ট হোক বা অন্য যা কিছু, সেই অংশের জনগণ তার সংখ্যাগরিষ্ঠ তারা যা চাইবেন সেটাই হবে সেই স্ক্রিপ্ট বা অন্য যে কোনো ধরনের ভাষা সংক্রান্ত নীতি। এর বিরুদ্ধে কোনো ধরনের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা আজকে যখন আমরা
এই 21শে ফেব্রুয়ারি আমরা প্রতিপালন করছি। আজকের এই দিবসে যেমন শহীদদের স্মরণ করছি, সেই 52 হোক বা এই 61 হোক বা 75, তার সাথে আজকে যারা এই ভাষা উপর দমন নীতি চালিয়ে যেতে চাইছে তার বিরুদ্ধেও আমরা অঙ্গীকার ঘোষণা করছি। भाषाई बहुलता और सांस्कृतिक खासियत को बचाने के मामले में लिपि की बहस अब एक राजनीतिक मुद्दा बन चुकी है। इस बात के पक्का अंदाजा है कि क्या ये मुद्दा आने वाले दिनों में त्रिपुरा की राजनीति में और अहम भूमिका निभाएगा। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। शनिवार को रामचंद्र घाट विधानसभा क्षेत्र के बाइजलबाड़ी इलाके में बीजेपी जनजाति मोर्चा रैली को लेकर गहरी राजनीतिक तनाव फैल चुका है। जब हालात गर्माए तो कानून व्यवस्था को बनाए रखने के लिए पुलिस और सेंट्रल फोर्सेस को तैनात करना पड़ा। शनिवार को रामचंद्र घाट विधानसभा क्षेत्र के बैजलबाड़ी इलाके में बीजेपी के जनजाति मोर्चा की बुलाई गई रैली को लेकर राजनीतिक तनाव चरम पर पहुंच गया। तय कार्यक्रम को लेकर सुबह से ही इलाके में तनाव था। कथित तौर पर टिपरा मौथा के कार्यकर्ताओं और समर्थकों ने रैली में तोड़फोड़ करने के लिए विरोधी जुलूस निकाला, जिसमें मौथा के एमएलए रंजीत देबर्मा मौजूद थे। जैसे ही मंत्री विकास देबर्मा बैजलबाड़ी इलाके में पहुंचे, प्रदर्शनकारियों ने नारे लगाने शुरू कर दिए। धीरे धीरे हालात गर्मा गया। पुलिस और सेंट्रल रिजर्व पुलिस फोर्सेस के जवान कानून व्यवस्था बनाए रखने के लिए तुरंत मौके पर पहुंच गए। हालांकि सिक्योरिटी फोर्सेस की एक्टिविटी की वजह से एक बड़ा झड़प टल गया, लेकिन करीब 100 गाड़ियां काफी देर तक फंसी रही, जिससे आम लोगों को बहुत परेशानी उठानी पड़ी। उस दिन बीजेपी जनजाति मोर्चा की तय रैली लगभग फेल हो गई। इस घटना को लेकर इलाके में पॉलिटिकल टेंशन चरम पर है। एडीसी एरिया में ऐसे प्रोटेस्ट दिखाकर बीजेपी की तरक्की नहीं रोकी जा सकती। ट्राइबल वेलफेयर मिनिस्टर विकास देबर्मा ने कहा, रंजीत देबर्मा पहले भी एक्सट्रीमिस्ट एक्टिविटीज में शामिल रहे हैं और उनके खिलाफ लीगल प्रोसेस के जरिए एक्शन लिया जाएगा। सर तीन टाइम ने बगैर और तुम फलाना खला क्या बेलाई जे उजागनी एमएलए बरम गनां रंजीत देबर्मा जिनि पार्टीनि बाइक रैली तंगमानि जेकुनोनि संगठननि अधिकार दं जतनिनो पुलिसनि पारमिशन नाजाक बाइक रैली खायनानि बागै তিনি চিনি বাইক রেলিনো বকাসুকা রাজনৈতিক খানে যতনের অধিকার দङ রাজনৈতিক খাইনানি যতনের অধিকার দङ এই রামচন্দ্রঘাট কেমনিয়া রামচন্দ্রঘাট যতনি রামচন্দ্রঘাট তো তিনি जोंना आटपखा आगामी दिनो ও পাবলিক রক বন জবাব নাই আনি আহ্বান রাজনৈতিক খানে যতনের অধিকার দङ কেবনি অধিকার খর্ব খাইমিয়া ব এমএলএ তিনি চিনি পলিটিক্যাল পার্টিনি बाइक रैली तंगमानि ब आटपखा आगामी दिनाव मनि जवाब माननाय साबसे जरा रमै नों अर कसाजाक आं प्राय 1 घन्टा रमै कसाजाक दिनै चिनि बाइक रैली तंगमानि चिनि पारमिशन दङ जतन दङ बाइक रैलिनि पारमिशन दङ किन्तु इलिगेल भाबे दिनै चिनि बाइक रैलिनो बकासुका बाइक रैलि के ताबुक चालु नाय जासन बाइक रैलि म चिंनायनाय सिचुएशन ताम नायनाय चिंनायनाय बाइक रैलि जों खायनाय जों बाइक रैलि जों खायनाय सर बोटो सब रेपिस्ट नो से को ना माने अब पूरा रेपिस्ट करियो जगह। बाद में एमएलए रंजीत देबर्मा ने मौथा के प्रोटेस्ट का बचाव किया। सर तीन टाइम ने तुम फलाना नांखाव जगह और उनका और फर्स्ट रेपिस्ट प्रसेनजीत देबर्मा बाहासते पाहिनो बिनि रेप केस तंगो 25 বছর ब खारि तंगमानि बन साल बुरुम बुरुम नगो बर जे फायै तुमको खाइ तंग फायमानि बेराय तंग फायमानि और विभिन्न प्रोग्राम खायो विभिन्न को खाइ तंग अथच पुलिस कोर्ट रिपोर्ट पाठकता बिने बन नायतुबि माया तिनर जों मानखा बन जों पुलिस न दाबि खायका बन रमै नों कोर्ट चालु खाइ दिने चालानि दिने पुलिस केन्तु रमे बन बरं और प्रोटेक्शन दि तनिका पुलिस बरं हा बरं और खारिने न बगे बर साइतो बैतंग जों साका नों बन रमदि जों और बीजेपी नि रैली खायनाय चिन कोन बादा करे बंनि प्रोग्राम खायनाय कोन बादा करे किन्तु एकजन रेपिस्ट न नों और बन रमदि बन डिटेन खालायदि नों और रेपिस्ट न तातारि रमदि बन रमै एकजन बुरि जे रेप खायजाका ब जस्टिस मानतो जों अब नायो। इसी बीच पूरी घटना को लेकर रामचंद्र घाट सब डिवीजन में पॉलिटिकल टेंशन बढ़ा हुआ है। पॉलिटिकल एनालिस्ट को डर है कि आने वाले TTAADC चुनावों को देखते हुए ऐसी घटनाएं फैल सकती है। इसी बीच
स्थानीय एडमिनिस्ट्रेशन ने आज कहा कि हालात पर कड़ी नजर रखा जा रहा है और लॉ एंड ऑर्डर बनाए रखने के लिए जरूरी कदम उठाए गए हैं। ये रिपोर्ट न्यूज़ नाउ। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। राज्य की पॉलिटिक्स में तथाकथित आदि बीजेपी के बैनर तले सूर्यमुनि नगर में रामप्रसाद पाल की एक्टिविटीज को लेकर फिर से एक नई बहस छिड़ चुकी है। उनका हालिया पॉलिटिकल रुख, अलग प्रोग्राम और पार्टी संदेश से हटकर उठाएगा कदम, अब ये सब पार्टी और सरकार पर सवाल उठा रहे हैं। सूर्यमुनि नगर चुनावी क्षेत्र के आसपास रामप्रसाद पाल के पॉलिटिकल रुख और स्ट्रेटेजी पर फिर से सवाल उठने लगे हैं। खासकर खुद को आदि बीजेपी के तौर पर स्थापित करने की उनकी कोशिशों के साथ साथ हाल के कुछ पॉलिटिकल कदमों ने एक बार फिर उनकी पोजीशन को बहस के सेंटर में ला दिया है। रामप्रसाद पाल पर आरोप है कि उन्होंने आदि बीजेपी नाम का इस्तेमाल किया और अलग अलग गैर कानूनी और गलत कामों के जरिए अपना पॉलिटिकल करियर बनाने के लिए इसे तोड़ मरोड़ के पेश किया। यह पता नहीं है कि तथाकथित आदि बीजेपी रामप्रसाद पाल ने लेफ्ट फ्रंट के पिछले 25 सालों के दौरान त्रिपुरा राज्य में कम से कम एक आंदोलन प्रोग्राम देखा है या नहीं। पार्टी के अपने ही वफादार कार्यकर्ताओं का एक हिस्सा 1993 से 2018 तक लेफ्ट फ्रंट के 25 सालों के दौरान तथाकथित आदि बीजेपी रामप्रसाद पाल के पॉलिटिकल प्रोग्राम पर सवाल खड़ा कर रहा है। बीजेपी के असली आदि कार्यकर्ताओं को याद नहीं है कि रामप्रसाद पाल ने इन 25 सालों के लेफ्ट फ्रंट सरकार के दौरान किसी भी एंटी लेफ्ट आंदोलन या चुनाव के बाद आतंकवाद के खिलाफ विरोध प्रदर्शन में हिस्सा लिया हो। लेफ्ट फ्रंट के दौरान रामप्रसाद पाल सूर्यमुनि नगर इलाके में रूलिंग सीपीआईएम को मैनेज करके कानूनी और गैर कानूनी कारोबार के जरिए एक बिजनेसमैन के तौर पर जाने जाते थे। 2018 के विधानसभा चुनाव में तथाकथित आदि बीजेपी ने बदलाव की हवा में अपना पंख फहराकर अपने राजनीतिक प्लेटफॉर्म को लागू करने का एक संसाधन ढूंढ लिया। 2018 की सत्ता विरोधी हवा में जब सीपीआईएम ने घाटी छोड़ दिया तो वो पूरी तरीके से बीजेपी बन गए और वहीं से असली खेल शुरू हुआ। इस इलाके के बेताज बादशाह रामप्रसाद पाल जो सूर्यमुनि नगर इलाके से बीजेपी के टिकट पर जीते थे और पिछले कुछ सालों में अपनी संपत्ति सैकड़ों गुना बढ़ा चुके हैं। आदि शब्द की महानता, त्याग, समर्पण और आत्म बलिदान से विरासत बन रहा है। इस मामले में विरासत बनाने की जनक सिद्धांतों और आदर्शों पर आधारित एक सुव्यवस्थित प्लेटफॉर्म बनाते हैं जो अगली पीढ़ी के वाहक होते हैं। इस मामले में बीजेपी के अंदरूनी लोग ही सवाल उठा रहे हैं कि रामप्रसाद पाल ने खुद को आदि बीजेपी बताकर प्रचार की आड़ में त्याग और बलिदान की कैसे विरासत बनाई है। लेकिन हाँ, इस तथाकथित आदि बीजेपी ने कुर्सी हथियाने की विरासत बनाने के लिए 14 मई 2022 को जो दंगे किए हैं उनका वीडियो 3 साल बाद भी इंटरनेट पर ट्रेंड कर रहा है। यह तथाकथित आदि बीजेपी नेता सपनों में भी नहीं सोच सकता कि कोई भी रामप्रसाद पाल एंड कंपनी की उस तरह की हकीकत को लिखने के लिए हिम्मत जुटाएगा जो 2018 से सूर्यमुनि नगर को अपना लीज पटाकर किया जा रहा है। लेफ्ट फ्रंट के 25 सालों के राज में सीपीआईएम को अपनी गोद में और जेब में भी रखने वाला रामप्रसाद पाल 2018 के बाद अल्ट्रा नेशनलिस्ट आदि बीजेपी नेता बन गए। भगवा नेता पर आरोप है कि उन्होंने पुलिस स्टेशन के नाक के नीचे आमतौली की स्कूल की जगह कब्जा करके नेशनल हाईवे के किनारे जगह बेच दी और वो प्रशासन को ठेंगा दिखाते रहे हैं। और कुछ नहीं तो फिर यह साफ है कि यह तथाकथित असली बीजेपी नेता सूर्यमुनि नगर में रामप्रसाद पाल एंड कंपनी के माफिया, जमीन की दखली, टोल वसूली, जबरन वसूली, तस्करी और स्मगलिंग के खिलाफ कदम उठाने वाले सीनियर पत्रकारों और एडिटर्स को सरेआम जान से मारने की धमकी देने की ताकत तो हासिल कर चुके हैं। लेकिन छत्ता गिरते ही वह असली बीजेपी नेता एक बार फिर से सीपीआईएम के साथ अपने आप जुड़ने पर बेताब हो चुके हैं। अगर कुछ नहीं तो ये तो तथाकथित आदि बीजेपी नेता रामप्रसाद पाल सीपीआईएम जनरल सेक्रेटरी के साथ ऑफिशियल लैंग्वेज रीजनल कॉन्फ्रेंस में अलग से शिलान्यास क्यों करेंगे, जहां राज्य की जमीनी और सबसे ऊंचे लेवल के बीजेपी अधिकारी केंद्रीय गृह मंत्री की मौजूदगी में शामिल हुए हैं। यह राज्य की राजनीति में एक गर्मागर्म बहस का मुद्दा बन चुका है। इतना ही नहीं, इस तथाकथित आदि बीजेपी रामप्रसाद पाल 22 फरवरी को अपने इलाके में होने वाले स्टेट ओलंपिक गेम्स में भी मौजूद नहीं रहेंगे। त्रिपुरा में जहां बीजेपी इसमें गंगा में बह रही है, राज्य के आम लोग जानना चाहते हैं कि यह आदि बीजेपी नेता सीपीआईएम स्टेट सेक्रेटरीट के साथ अलग से प्रोग्राम किस ब्लूप्रिंट को बनाने के लिए कर रहा है। रामप्रसाद पाल को लेकर विवाद सिर्फ एक नेता के पर्सनल इमेज को लेकर नहीं है, बल्कि रामप्रसाद पाल की हाल की एक्टिविटीज से त्रिपुरा के मौजूदा पॉलिटिकल स्ट्रक्चर की दिशा साफ हो चुकी है। आदि पहचान का दावा, उसके बाद
सत्ता में आना एक सीनियर पत्रकार और एडिटर को सरेआम जान से मारने की धमकी जैसी विवादित घटनाएं और एक विरोधी पार्टी के साथ मंच शेयर करना, इन सब ने रामप्रसाद पाल नाम को एक त्रिपुरा राज्य के बीजेपी के लिए करीबी नजरिए का विषय बना दिया है। आने वाले दिनों में पार्टी स्ट्रक्चर में उनकी स्थिति मजबूत रहती है या वे किसी नए समीकरण में जुड़ जाते हैं, ये जवाब उस बहस के विषय और भविष्य को तय करेगा। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। অটো আয়া সেটা বাড়ি দিয়ে দিছে গাড়িটা ঠিকভাবে বুঝে যাইতেছে অটোটা আয়া হ্যাঁ কি অটো আছে এটা অটোটা এদিকে তো আছে অটোটা কি অটো মানে আপনারা কই যেতে দিলেন আমি বিশাল করে যাইতেছি আগরতলার দিকে হ্যাঁ আগরতলার দিকে এটা কোন জায়গা এটা কারণ এটা তো ইয়াড়া পারিয়া সিপাহী জেলাটা পারিয়া সেরা কোনখানে সিপাহী জেলাটা পারিয়া কারেন্ট হ্যাঁ কারেন্ট কেউ আহত হয়েছিল কেউ সবাই ব্যথা পাইছে আমিও তো ব্যথা পাইছি বাড়ি যাইছি গাড়ির সাথে যাত্রী মানে ফুল যাত্রী আছিল না হ্যাঁ ফুল যাত্রী গাড়ি পুরো ফুল শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেশ লং তরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই আহা লং তরাই বেশ আহা লং তরাই বেশ। বিবেকানন্দ ময়দান, স্বামী বিবেকানন্দ ময়দান, আগরতলা শহরে এই ময়দান কিন্তু অনেক কিছুর সাক্ষী। সে কোনো নেতা এলে এখানে জমায়েত, কোনো অনুষ্ঠান হলে, বড় বড় অনুষ্ঠান, আমরা বিগত দিনে অনেক বড় বড় অনুষ্ঠান দেখেছি যেখানে প্রচুর প্রচুর লোকেরা এসে সমাগম করেছে, এক্সপো হয়েছে, বা যে কোনো এখন ঠিক এই মুহূর্তে কিন্তু একটা এক্সপো কিন্তু ওশেন যারা মারমেড শো এটাও কিন্তু চলছে, প্রচুর লোক এসে ভিড় জমাচ্ছেন। এই স্বামী বিবেকানন্দ ময়দান সাক্ষী অনেক কিছুর, অনেক গল্পের, অনেক বিষয়ের, বা অনেক মেলা বা অনেক কিছু অনুষ্ঠানের। আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু স্বামী বিবেকানন্দ ময়দানে। আমি মীনাক্ষী আপনাদের স্বাগত জানাচ্ছি নিউজ নাওয়ের পর্দায়। আজকে এই মুহূর্তে কেন এখানে এসছি আপনাদের আমি দেখাবো, আমার সহযোদ্ধাকে বলবো একটু মাঠটা একটু ঘুরিয়ে দেখাতে। একটু নিচটা যদি দেখেন আপনারা, প্রচুর পরিমাণে নোংরা আবর্জনা পড়ে আছে। গত 11 ফেব্রুয়ারি এই ময়দানেই অনুষ্ঠান হয়েছিল। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এসেছিলেন শ্রী শিবরাজ সিং চৌহান। তিনি যখন এসেছিলেন প্রচুর ভিড় হয়েছিল, এখানে অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানটি। এবার মাঠের অবস্থা দেখুন, মাঠের কি করুণ অবস্থা রয়েছে। প্রচণ্ড নোংরা আবর্জনা, ফুলমালা, বাঁশ, ফ্ল্যাক্স, কাঠ, কাচের টুকরো, বড় বড় কাচের টুকরো পড়ে আছে, লোহা কিভাবে পড়ে আছে দেখুন। আপনাদের সামনে এটা তুলে ধরছি, দেখুন আপনারা, চারদিকে বাঁশ, তারপর বাঁশ বাঁধার যে ফিতে কাপড়ের এগুলি পড়ে আছে। এবার আরেকটু সামনে আমার সহযোদ্ধাকে বলবো একটু ওই দিকটা ফোকাস করতে। এখানে খেলা চলছে, বাচ্চারা এখানে আসেন তাদের গার্জিয়ানদের সঙ্গে প্র্যাকটিস করার জন্য। ঠিক শুধু ওই জায়গাটাই যেখানে প্র্যাকটিস করা হচ্ছে, শুধু নেট যেখানে লাগানো এই জায়গাটাই পরিষ্কার রয়েছে, বাকি পুরো মাঠে খালি জলের বোতল, চিপস। এবার আরো দারুণ জিনিস, একটু এগিয়ে এই যে ভাবুন কি কি পড়ে আছে মাঠের মধ্যে। আর এই মাঠটাতেই সকালবেলা মানুষ আসে মর্নিং ওয়াক করতে বা দৌড়ে একটু স্বাস্থ্যকর পরিবেশে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য। আর ঠিক এই জায়গারই অবস্থা অস্বাস্থ্যকর অবস্থা হয়ে আছে। ঠিক দেখুন মাঠের মধ্যে কিন্তু অনেক বাচ্চারা আছে,
গার্জিয়ানরা আছে মাঝখানে, বেশ ছেলেরা খেলছে, এখানে তার পড়ে আছে, তারের বান্ডেল পড়ে আছে, ফ্ল্যাক্স খোলা ওখানে পড়ে আছে, জলের বোতল ভর্তি, ওই দিকটায় পলি ব্যাগ, পুরো মাঠের করুণ অবস্থা। এবার প্রশ্ন হলো, কে পরিষ্কার করবে এই মাঠটা? কে পরিষ্কার এই মাঠটাকে করবে? দ্বিতীয় প্রশ্ন, একটা বাচ্চার বা কোনো অভিভাবকের যদি হাত পা কাটে, কোনো চোট লাগে, এর দায়িত্ব কে নেবে? এইটাই ছিল আমাদের আসলে মূল উদ্দেশ্য। ঠিক ওখানে কিন্তু সাইডে কিন্তু চলছে মারমেড শো, প্রচুর লোক আসছে এখানের মধ্যে। যদি কারুর কোনো ধরনের ক্ষতি হয়, এবার বাঁশ কোপা হয়েছিল, দেখুন বড় বড় গর্ত, এই যে বড় বড় গর্ত। এবার দেখুন এই কাঠের টুকরোতে পিনগুলো কিভাবে লাগানো। ভাবুন, ছোট ছোট বাচ্চারা এবং গার্জিয়ানরা আসে এখানের মধ্যে, তাদের যদি কোনো ধরনের ক্ষতি হয়, চোট লাগে, এর দায়িত্ব কে নেবে? এটাই ছিল আমাদের প্রশ্ন। এই জন্যই মাঠটিকে তুলে ধরা আপনাদের সবার সামনে, যেখানে বাচ্চারা খেলাধুলা করে, এখানে বেশ ব্যাডমিন্টনের নেট লাগানো আছে, ক্রিকেটের নেট লাগানো আছে, ফুটবল হ্যান্ডবলের নেট লাগানো আছে, এখানে বাচ্চারা খেলাধুলা করে, গার্জিয়ানরা আসে। এই ছিল প্রশ্ন, দুটো প্রশ্ন, কে করবে এই মাঠ পরিষ্কার? 11 তারিখ যে সমাবেশ হয়ে গেছে, আজকে 21 ফেব্রুয়ারি, 11 ফেব্রুয়ারিতে হয়েছিল সমাবেশ, এখানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এসেছিলেন। এরপর আজ 21 ফেব্রুয়ারি, এই যে বলছিলাম কাচের টুকরো, এই যে বড় বড় কাচের টুকরো পড়ে আছে মাঠের মধ্যে। এবার ভাবুন কি অবস্থা, কোত্থেকে এলো এই কাচের টুকরো, বড় বড় কাচের টুকরো। আচ্ছা, প্যান্ডেল বানানো হয়েছিল, বাঁশ থাকতে পারে, ফুল মালা থাকতে পারে, কাপড় থাকতে পারে, দড়ি থাকতে পারে, ফ্লেক্স থাকতে পারে, কাচের বোতল, কাচের টুকরো, প্লাস ওই দিকটায় আপনারা দেখেছেন যে বিয়ারের বোতল ফেলে রাখা এখানে। এবার দুটো প্রশ্ন, কে মাঠ পরিষ্কার করবে? কেউ চোট লাগলে এই দায়ভার কে নেবে? এই ছিল আমার দুটো প্রশ্ন নিউজ নাওর তরফ থেকে। ক্যামেরায় আমার সহযোদ্ধা রাহুলের সাথে আমি মীনাক্ষী, নিউজ নাও। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদে। দীর্ঘ কূটনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তাজনিত স্থগিতাদেশের পর পুনরায় চালু হতে চলেছে আগরতলা, ঢাকা, কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। ট্রায়াল রান সফল হওয়ায় আগামী 28 ফেব্রুয়ারি থেকে নিয়মিত যাত্রা শুরুর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে দুদেশের মধ্যে যোগাযোগ ও আস্থার পুনর্গঠনের গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দীর্ঘ স্থবিরতার পর আবারও সচল হতে চলেছে আগরতলা, ঢাকা, কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। ট্রায়াল রান সম্পূর্ণ হওয়ার পর আগামী 28 ফেব্রুয়ারি থেকে পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। এই পদক্ষেপ কেবল একটি পরিবহন পরিষেবা পুনরায় চালুর প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি ভারত বাংলাদেশ সম্পর্ক, উত্তর পূর্ব ভারতের আঞ্চলিক অর্থনীতি এবং সীমান্ত নিরাপত্তা রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটে বহন করছে গুরুত্বপূর্ণ তাৎপর্য। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দ্বিপাক্ষিক সম্পর্কে যে অনিশ্চয়তা তৈরি হয় তার সরাসরি প্রভাব পড়ে ভিসা ও আন্তঃসীমান্ত পরিষেবায়।
2025 সালের ডিসেম্বরে ভিসা পরিষেবা স্থগিত হওয়া এবং বাস চলাচল বন্ধ থাকা দুদেশের নাগরিক পর্যায়ে যোগাযোগে আনে ভাটা। তবে বাংলাদেশে নবনির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ এবং প্রশাসনিক স্থিতিশীলতা ফিরে আসার পর দুদেশের মধ্যে আস্থা পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বাস পরিষেবা পুনরারম্ভ সেই প্রক্রিয়ার একটি দৃশ্যমান ফলাফল। এটি ইঙ্গিত করছে দ্বিপাক্ষিক যোগাযোগে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি প্রাধান্য পাচ্ছে এখন বলে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যে সময় আসলে সবই হবে ঠিক, কারণ একটা জায়গায় এই হাঁটা উঠাস্তা জায়গায় কিন্তু কোনো সময় মোবাইলটা উঠাস্তা অনেক সময় খারাপ ভালো এগুলো তো আসে, অন্ধকার থেকে আলো, আবার আলোর থেকে অন্ধকার, একটা সাময়িক অবস্থা হয়েছে। আমরাও বলেছি নতুন সরকার নির্বাচিত সরকার সেখানে এসছে, তো আশা করি আগামী দিন আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করছেন যে একজন আরেকজনকে ছাড়া চলবে না, ভারত বাংলাদেশকে ছাড়া চলবে না, আর বাংলাদেশও ভারতকে ছাড়া চলবে না। এই যে সিম্বায়োসিস যে একটা প্রক্রিয়া সেটা হওয়া উচিত, এটা ভালো, এটা শুভ লক্ষণ যে বাস যে আবার নতুন করে চলার যে এটা শুরু হয়েছে, সেটা আগামী দিন অন্যান্য যে বিষয়গুলো আছে সেইগুলো আমি আশা করি সেটা। এই পরিষেবা পূর্বে স্থগিত হয়েছিল 2 দফায়। প্রথমত কোভিড-19 মহামারীর সময়, দ্বিতীয়ত বাংলাদেশে কথিত বাস দুর্ঘটনা ও জনতা আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে বন্ধ হয়ে পড়েছিল পরিষেবা। ভারতীয় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং বাংলাদেশে তৎকালীন অস্থির পরিস্থিতি বিবেচনায় ঢাকা আগরতলা বাস পরিষেবা বন্ধ রাখে কর্তৃপক্ষ। শনিবার সকালে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন প্রাঙ্গণ থেকে পুনরায় শুরু হয় ট্রায়াল রান, যা দেখা হচ্ছে প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনার অংশ হিসেবেই। দীর্ঘদিন যাবৎ আমাদের ঢাকা আগরতলা ইন্টারন্যাশনাল যে বাস সার্ভিস ছিল সেটা বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে সেটা বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে, তাও জানেন। ইতিমধ্যে আমাদের যিনি মৈত্রী বাসের অপারেটর, বিশেষ করে মহাদেব দাস সহ অন্যান্য অফিসাররা আজকে আগরতলায় এসেছেন এবং তারা এই 2-4 দিন আমাদের ইন্টারন্যাশনাল বাস সার্ভিস ঢাকা আগরতলা তারা ট্রায়াল করবেন। আপ টু 27 তারিখ অবধি ট্রায়াল করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। 28 তারিখ থেকে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় সার্ভিস চালু হবে এবং সেই সঙ্গে এটাও আজকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের যে ভিসা হাইকমিশনার মানে আগরতলা এবং ঢাকা যে ভিসা হাইকমিশনার তারা ভিসা অফিসগুলি ওপেন করে দিয়েছেন, অর্থাৎ সরলীকরণ করে দিয়েছেন। ভিসা পাওয়ার ক্ষেত্রে আর কোনো প্রতিকূল অবস্থা থাকবে না। তাই আমরা যারা যাত্রী সাধারণের কাছে অনুরোধ রাখবো, যদি ওনারা আমাদের আগরতলা থেকে ঢাকা যেতে চান বা কলকাতা ভায়া যেতে চান, সেখানে আমাদের এখান থেকে 28 তারিখ থেকে টিকিট ওপেন হবে, সেক্ষেত্রে আর কোনো রকম প্রতিকূল অবস্থা থাকবে না। ভৌগোলিকভাবে কৌশলগত আগরতলা ঢাকা কলকাতার রুটটি ত্রিপুরা থেকে কলকাতায় সরাসরি সড়কপথে পৌঁছতে হলে পেরোতে হয় দীর্ঘ চিকেন নেক করিডোর। সেখানে বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করলে সময় ও ব্যয় উভয়ই হ্রাস পায় উল্লেখযোগ্যভাবে। উত্তর পূর্ব ভারত ও পূর্ব ভারতের মধ্যে বাণিজ্য, চিকিৎসা, পর্যটন, শিক্ষা ও পারিবারিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রুট। সীমান্তবর্তী ব্যবসায়ী ও পর্যটন খাতের সঙ্গে যুক্তদের মতে এই পরিষেবা পুনরায় চালু হলে পুনরায় গতি আসবে স্থানীয় অর্থনীতিতে। এছাড়া বৃহত্তর আঞ্চলিক সংযোগ প্রকল্প বা BBIN করিডোর সংক্রান্ত কৌশলগত আলোচনাকেও সক্রিয় করতে পারে নতুন করে। সার্বিকভাবে বলতে গেলে আগরতলা ঢাকা কলকাতা বাস পরিষেবার পুনরারম্ভ কেবল পরিবহন অবকাঠামোর পুনর্জাগরণ নয়, দ্বিপাক্ষিক আস্থার পুনর্নির্মাণ, আঞ্চলিক সংযোগ কৌশলের পুনর্মূল্যায়ন এবং উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক স্বার্থের পুনর্বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ সূচক হলো এই পদক্ষেপ। পরিস্থিতি স্থিতিশীল থাকলে বৃহত্তর আঞ্চলিক একীকরণ ও উপ আঞ্চলিক সহযোগিতারও শক্তিশালী প্রতীক হয়ে উঠতে পারে এই সিদ্ধান্ত। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
এদিকে সব বেইলি ব্রিজ সরিয়ে কংক্রিটের ব্রিজ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার সাউথ ত্রিপুরা বাস অনার্স অ্যাসোসিয়েশনের 35তম বছর উদযাপন উপলক্ষে ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জির মর্মর মূর্তি ও প্রবীণ বাস ব্যবসায়ীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বেইলি ব্রিজ ভেঙে দুর্ঘটনা আশঙ্কা থাকায় এই ক্ষেত্রে এবার কংক্রিটের পিলার দিয়ে ব্রিজ নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অফিসারদের বলেছি যতগুলো জায়গার মধ্যে এই যে লোহার ব্রিজগুলো আছে বেলি ব্রিজ সেগুলো সরাতে হবে এবং বেলি ব্রিজগুলো যেখানে মানে অলরেডি বাঁশ দিয়ে তৈরি সেখানে যেন স্থানান্তর করা যায়। ইচ্ছে করলে এগুলো মানে বোল্ট স্ক্রু বোল্টের বিষয় আছে, এগুলো ইজি খোলা যায়। অলরেডি আমি জিজ্ঞেস করেছি কোথায় কোথায় এখন পর্যন্ত লাগানো হয়েছে এবং সেগুলো যাতে আরসিসি পিলার দিয়ে বক্স কালভার্টের মতো করে এবং তারও কিন্তু কাজ শুরু হয়েছে। আমাদের সরকার এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছে। আজকে শহর থেকে আরম্ভ করে আপনারা ভাবুন, যখন এই যে আমাদের রিং রোডটা যখন অলরেডি ওয়েস্টার্ন বাইপাস যে রিং রোড সেটা কাজ শুরু হয়ে গেছে, এটারও অনুমোদন আমরা আসছে। এখানে যখন আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ডিম প্রজেক্ট যেটা আমরা এখানে একটা মল করছি, সেই মল যখন হবে সেটা তো আপনাদের যারা এখানে গাড়িগুলা চালায় তাদেরও লাভ হবে। এখানে আমাদের 16B+G সবচেয়ে উঁচু দালান আমরা তৈরি করছি গুর্খা বস্তিতে। সেটা একটা পেন্ডুলাম মুভমেন্ট, প্রায় 8.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে। আমাদের এখানে 5 স্টার হোটেল হচ্ছে, এখন 5 স্টার হোটেল একটা টাটা কোম্পানির সাথে হয়েছে। সেটা করলে 200 জনের লোকের এখানে সংস্থান হবে। কিন্তু ইনডাইরেক্টলি যারা গাড়ি চালায়, যারা বিদেশ থেকে লোক আসবে, এক একটা রুমের ভাড়া 4টা রুম এক্সক্লুসিভ রাখবে, যার ভাড়া 1.5 লাখ থেকে 2.5 লাখ। তো বিদেশ থেকে তাদের চার্টার প্লেন নিয়ে আসবে তারা, কারণ টাটা কোম্পানির এরকম আছে। তারা আসলে ওখানে বসে থাকবে না, ওরা যখন বিভিন্ন জায়গায় যাবে তখন তো আমার শ্রমিক ভাইরা বা মালিকরা তাদেরই লাভ হবে, বেভারেজ যারা সাপ্লাই করবে তারা হবে। আজকে একের পর এক আমাদের এই কাজগুলো আমরা করছি। আপনারা আগামী কিছুদিনের মধ্যেই অপারেশনাল হবে মৈত্রী সেতু। শনিবার স্বদেশী জাগরণ মঞ্চের অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শুধুমাত্র উত্তর পূর্বের প্রবেশদ্বারেই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ারও প্রবেশদ্বার হবে ত্রিপুরা। এক্ষেত্রে ব্যবহার করা হবে চিটাগাং বন্দরকে। রাজ্যের আর্থ সামাজিক পরিস্থিতির উন্নয়নে বিশেষ ভূমিকাও রাখবে এই সেতু বলেও এদিন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন ছোট এবং মাঝারি শিল্প উদ্যোগীদের অনুপ্রেরণা ও সংবর্ধনা সভার আয়োজন করা হয় রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে। नरेंद्र मोदी जी नॉर्थ ईस्टर्न के लिए अलग अलग सुविधा दिए हैं, स्पेशल एफर्ट्स इधर दे रहे हैं। उसी संदर्भ में कल हिंदी भाषा का 3000 लोगों का प्रोग्राम इधर लिया है। तो ये नॉर्थ ईस्ट में रखना, त्रिपुरा में वैसे इसमें एंकरेज देना। लास्ट ईयर भी नॉर्थ ईस्ट काउंसिल मीटिंग गवर्नर्स का, चीफ मुख्यमंत्री का इधर ही हुआ था। तो ऐसे धीरे धीरे अपना नॉर्थ ईस्ट में पर्टिकुलरली त्रिपुरा में ये कार्यक्रम हो रहा है, इसको बल दे रहा है प्रधानमंत्री। उसको एडवांटेज लेके आगे जाने का है और आगे वाले दिनों में अपन को ये नॉर्थ ईस्ट के लिए, नॉर्थ ईस्ट एशिया के लिए त्रिपुरा एक गेटवे बनने वाला है। अभी अपन ये बांग्लादेश से पोर्ट है, चित्तगांग पोर्ट जो है, पोर्ट के लिए ब्रिज हो गया था। उस टाइम पे पॉलिटिकल डिफरेंसेस उधर होने से वो इनॉग्रेशन नहीं हुआ। अभी उधर आए हैं, थोड़ी दिनों में वो इनॉग्रेशन होगा। वो इनॉग्रेशन होने के बाद ऊपर से असम से इधर आने का जरूरत नहीं है। अपने को पत्थर होना है, सीमेंट होना है, स्टील होना है। अपने को चिटगांग पोर्ट से जल्दी आएगा। खाली अपना त्रिपुरा नहीं, पूरे नॉर्थ ईस्ट के लिए एक गेटवे बनेगा। तो उसके लिए अपन तैयार रहना है, उसका एडवांटेज।
ভাষা ও লিপি প্রশ্নে নতুন করে রাজনৈতিক বিতর্কের আবহ তৈরি হয়েছে রাজ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে ভাষাগত আধিপত্যের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরার রাজনৈতিক পরিসরে ভাষা ও লিপি ইস্যু ঘিরে বিতর্কের আবহ তৈরি হয়েছে নতুন করে। কেন্দ্রের বিরুদ্ধে ভাষাগত আধিপত্য প্রচারের অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর এই বক্তব্য আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাম্প্রতিক ত্রিপুরা সফরের পর। বৃহস্পতিবার হাপানিয়ার আন্তর্জাতিক অন্দর প্রদর্শনী কেন্দ্রে পূর্ব, উত্তর পূর্ব ও উত্তর আঞ্চলিক রাজভাষা সম্মেলনের উদ্বোধনে যোগ দেন অমিত শাহ। সম্মেলনে ভাষানীতি ও লিপি প্রসঙ্গে তাঁর মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্র চৌধুরী স্পষ্ট করে জানান, সরকারি ভাষা বিভাগ হিন্দি প্রচারে কাজ করবে, এই বিষয়ে আপত্তি নেই। তবে উত্তর পূর্বাঞ্চলের ভাষাগুলিকে দেবনাগরী লিপি গ্রহণের পরামর্শ দেওয়া হলে তা গ্রহণযোগ্য নয় বলেই মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। প্রাক্তন সাংসদ হিসেবে সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটিতে কাজের অভিজ্ঞতার উল্লেখ করে আঞ্চলিক ভাষার বিকাশকে নির্দিষ্ট একটি লিপির সঙ্গে শর্ত সাপেক্ষে যুক্ত করা হলে তা একটি অস্বস্তিকর বার্তা বহন করে বলে অভিযোগ করেন জিতেন্দ্র চৌধুরী। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলনেতা। উত্তর পূর্বাঞ্চল প্রায় 40টিরও বেশি আদিবাসী ভাষার নিবাস। প্রতিটি ভাষার নিজস্ব ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক ভিত্তি রয়েছে। দেবনাগরী লিপি গ্রহণের সঙ্গে উন্নয়ন বা সরকারি সহায়তাকে যুক্ত করার ইঙ্গিত এই সমৃদ্ধ ভাষাগত বৈচিত্র্যের প্রতি সুবিচার করে না বলেও মন্তব্য করেন তিনি। মাত্র গতকাল আমাদের দেশের যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয় আমাদের রাজ্য সফর করে গেছেন। আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটা রাজভাষা দপ্তর নামে একটা দপ্তর আছে হিন্দি প্রসারের জন্য, এতে কারো আপত্তি সেখানে নেই। আমি যখন সাংসদ ছিলাম আমিও ওই কমিটির একজন সদস্য ছিলাম। সেই কমিটির একটা সভা এখানে করেছে, কিন্তু এই সভাতে এসে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন যে উত্তর পূর্বাঞ্চলের প্রায় 40টা এরকম এই আদিবাসীদের ভাষা, তিনি বলছেন এদের প্রত্যেককে দেবনাগরী এই অক্ষর স্ক্রিপ্ট নিয়ে তাদের ভাষা লিখতে হবে, প্রায় থ্রেট, হুমকির মতো। এই ধরনের দৃষ্টিভঙ্গি আরএসএস এর আদর্শিক অবস্থানের প্রতিফলন। ভাষা ও লিপি সংক্রান্ত সিদ্ধান্ত একান্তভাবেই সংশ্লিষ্ট ভাষাভাষী সম্প্রদায়ের ওপর নির্ভরশীল হওয়া উচিত। উপর থেকে কোনো প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মানুষের নিজস্ব পছন্দের লিপিতে মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও প্রসারের পূর্ণ স্বাধীনতা থাকা অপরিহার্য। ভাষা মানুষের আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তাই ভাষা ও লিপির প্রশ্নে যে কোনো ধরনের চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট, উল্লেখ করেন জিতেন্দ্র চৌধুরী। ব্যবহার না করা হয় তাহলে এই ভাষাগুলো বিকাশের জন্য কোনো রকমের সাহায্য করা হবে না। এটা এক ধরনের ভাষা সন্ত্রাস, ভাষা সংস্কৃতির আধিপত্যবাদ। এটা আরএসএস এর চিন্তা ভাবনা প্রসূত। আমরা এর নিন্দা জানাচ্ছি। আজকেরই পবিত্র দিনে আব্দুল বরকত সালামদের শহীদান দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা আমাদের মাতৃভাষার স্বাধীনতা, যে স্ক্রিপ্ট হোক বা অন্য যা কিছু, সেই অংশের জনগণ তার সংখ্যাগরিষ্ঠ তারা যা চাইবেন সেটাই হবে সেই স্ক্রিপ্ট বা অন্য যে কোনো ধরনের ভাষা সংক্রান্ত নীতি। এর বিরুদ্ধে কোনো ধরনের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা কাজে আজকে যখন আমরা এই 21শে ফেব্রুয়ারি আমরা প্রতিপালন করছি, আজকের এই দিবসে যেমন শহীদদের স্মরণ করছি, সেই 52 হোক বা এই 61 হোক বা 75, তার সাথে আজকে যারা এই ভাষা ওপর দমন নীতি চালিয়ে যেতে চাইছে তার বিরুদ্ধেও আমরা অঙ্গীকার ঘোষণা করছি। ভাষাগত বহুত্ব ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার প্রশ্নে লিপি বিতর্ক বর্তমানে হয়ে উঠেছে একটি রাজনৈতিক ইস্যু। আগামী দিনে ত্রিপুরার রাজনীতিতে এই বিষয়টি আরো সুরে চড়াবে কিনা তা নিয়ে চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
রাজ্য রাজনীতিতে তথাকথিত আদি বিজেপির ব্যানারকে সামনে রেখে সূর্যমণিনগরের রামপ্রসাদ পালের কার্যকলাপকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। তার সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান, পৃথক কর্মসূচি এবং দলীয় বার্তার বাইরে পদক্ষেপ এইসবই এখন প্রশ্নের মুখে ফেলেছে দল এবং সরকারকে। আদি পরিচয়ের রাজনৈতিক তাৎপর্য, দলীয় শৃঙ্খলা এবং ভবিষ্যৎ সমীকরণ সব মিলিয়ে বিষয়টি এখন কেবল ব্যক্তিকে ঘিরে নয়, বরং তা হয়ে উঠেছে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের অংশ। সূর্যমণিনগর কেন্দ্রকে ঘিরে রামপ্রসাদ পালের রাজনৈতিক অবস্থান ও কৌশল নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে। বিশেষ করে নিজেকে আদি বিজেপি হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টার পাশাপাশি সাম্প্রতিক কিছু রাজনৈতিক পদক্ষেপ আবারও একবার বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে তার অবস্থানকে। আদি বিজেপি নামকে ব্যবহার করে এবং তাকে বিকৃত করে বিভিন্ন অবৈধ এবং অনৈতিক কাজকর্মের মধ্য দিয়ে নিজের পলিটিক্যাল ক্যারিয়ারকে দাঁড় করিয়েছেন বলে অভিযোগ রামপ্রসাদ পালের বিরুদ্ধে। বিগত 25 বছরে বামফ্রন্টের সময়কালে তথাকথিত আদি বিজেপি রামপ্রসাদ পালের ন্যূনতম একটি আন্দোলন কর্মসূচির সাক্ষী ত্রিপুরা রাজ্যে রয়েছে কিনা তা জানা নেই তথ্যবিজ্ঞ মহলের। 1993 সাল থেকে 2018 সালের 25 বছরের বামফ্রন্টের সময়কালে তথাকথিত আদি বিজেপি রামপ্রসাদ পালের রাজনৈতিক কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলছেন খোদ দলেরই একাংশ নিষ্ঠাবান কর্মী। 25 বছরের এই বামফ্রন্টের সময়কালে নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদ বা বাম বিরোধী কোনো আন্দোলনে রামপ্রসাদ পালের অংশগ্রহণ স্মরণ করতে পারছেন না ভারতীয় জনতা পার্টির সত্যিকারের আদি কার্যকর্তারা। বামফ্রন্টের সময়ে শাসক সিপিআইএমকে ম্যানেজ করে বৈধ অবৈধ ব্যবসার মাধ্যমে সূর্যমণিনগর এলাকায় একজন ব্যবসায়ী বলে পরিচিত ছিলেন রামপ্রসাদ পাল। 2018 বিধানসভা নির্বাচনে পালা বদলের হাওয়ায় গা এলিয়ে দিয়ে নিজের পলিটিক্যাল প্ল্যাটফর্ম আদায় করার রসদ খুঁজে পান তথাকথিত এই আদি বিজেপি। প্রতিষ্ঠান বিরোধী হওয়ায় 2018 সালে যেখানে ঘটি সহ বিসর্জন হয় সিপিআইএম এর, তখনই তিনি হয়ে পড়েন পুরোদস্তুর বিজেপি। আর সেখান থেকেই শুরু হয় আসল খেলা। সূর্যমণিনগর এলাকা থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে গত কয়েক বছরে নিজের সম্পদ কিভাবে কয়েকশো গুণ বাড়িয়ে নিয়েছেন এই এলাকার মুকুটহীন সম্রাট রামপ্রসাদ পাল তা শোনা যায় এলাকায় কান পাতলে। আদি শব্দের মাহাত্ম্য হলো ত্যাগ, সমর্পণ এবং আত্মবলিদান। এর মাধ্যমে লিগেসি তৈরি করা। এই ক্ষেত্রে লিগেসি তৈরি করার জনপ্রাণ নীতি আদর্শকে ভিত্তি করে সুসংহত একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যান, যার ধারক এবং বাহক হয় পরবর্তী প্রজন্ম। এক্ষেত্রে নিজেকে আদি বিজেপি বলে প্রচারের ঝাঁক পিটিয়ে কি ধরনের ত্যাগ, সমর্পণ এবং আত্মবলিদানের লিগেসি তৈরি করেছেন রামপ্রসাদ পাল তা নিয়ে প্রশ্ন উঠছে খোদ বিজেপির অন্দরমহলে। তবে হ্যাঁ, চার দখলের লিগেসি তৈরি করার জন্য 2022 সালের 14 মে যে তাণ্ডব লীলা চালিয়েছিলেন এই তথাকথিত আদি বিজেপি, তার ভিডিও 3 বছর পরেও ট্রেন্ডিং এ রয়েছে নেট দুনিয়ায়। 2018 সালের পর থেকে সূর্যমণিনগরকে নিজের ইজারা হিসেবে প্রচার করে যে ধরনের কার্যকলাপ সংগঠিত করে চলেছেন রামপ্রসাদ পাল অ্যান্ড কো, তার বিরুদ্ধে আঙুল তোলার মতো সাহস কেউ করতে পারেন বলে স্বপ্নেও ভাবতে পারেন না তথাকথিত এই আদি বিজেপি নেতা। বামফ্রন্টের 25 বছরের সময়কালে সিপিআইএম কে কোলে পিঠে এমনকি পকেটে রেখে চলা রামপ্রসাদ পালই 2018 পর হয়ে গেলেন অতি রাষ্ট্রবাদী আদি বিজেপি নেতা। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে থানার নাকের ডগায় আমতলী স্কুলের জায়গা দখল করে জাতীয় সড়কের পাশে ভিটি বিক্রির অভিযোগ উঠেছে মার্কা ঘেরুয়া নেতার বিরুদ্ধে। আর কিছু না হোক, সূর্যমণিনগরে রামপ্রসাদ এন্ড কোংয়ে মাফিয়াগিরি, জমি দালালি, তোল্লা আদায়, চাঁদাবাজি, পাচার এবং চোরা চক্রের বিরুদ্ধে কলম ধরার অপরাধে বরিষ্ঠ সাংবাদিক সম্পাদককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেবার ক্ষমতা অর্জন করেছেন তথাকথিত এই আদি বিজেপি নেতা, তা আজ জলের মতো পরিষ্কার। তবে মৌচাকে ঢিল পড়তেই এক সময় কোলে পিঠে এবং পকেটে রাখা সিপিআইএম এর সঙ্গ পেতে আবারও একবার মরিয়া হয়ে উঠেছেন এই আদি বিজেপি নেতা। তাই যদি না হয় তাহলে রাজভাষা আঞ্চলিক সম্মেলনে যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সেখানে যোগদান করেছিলেন রাজ্যের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ের বিজেপি কর্মকর্তারা, সেখানে কেন সিপিআইএম সাধারণ সম্পাদকের সঙ্গে আলাদাভাবে অন্য একটি ভূমি পূজনে অনুষ্ঠানের আয়োজন করবেন তথাকথিত এই আদি বিজেপি রামপ্রসাদ পাল, তা নিয়ে জোর বিতর্ক চলছে রাজ্য রাজনীতিতে। শুধু তাই নয়, তারই এলাকায় যেখানে 22 ফেব্রুয়ারি উদ্বোধন হতে চলেছে স্টেট অলিম্পিক গেমস, সেখানেও উপস্থিত থাকবেন না তথাকথিত এই আদি বিজেপি রামপ্রসাদ পাল। ত্রিপুরাতে বর্তমানে যেখানে ভারতীয় জনতা পার্টির ভরা গাঙে বইছে জোয়ার, সেখানে সিপিআইএম রাজ্য সম্পাদকের সঙ্গে আলাদা কর্মসূচি করে কি ধরনের ব্লুপ্রিন্ট রচনা করছেন
এই আদি বিজেপি নেতা, তা জানতে চাইছেন রাজ্যের সাধারণ মানুষ। রামপ্রসাদ পালকে ঘিরে বিতর্ক কেবল একজন নেতার ব্যক্তিগত ভাবমূর্তি নিয়ে নয়, ত্রিপুরার বর্তমান রাজনৈতিক কাঠামোর দিক নির্দেশও স্পষ্ট করছে রামপ্রসাদ পালের সাম্প্রতিক কার্যকলাপ। আদি পরিচয়ের দাবি, ক্ষমতার পরবর্তী উত্থান, বরিষ্ঠ সাংবাদিক সম্পাদককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির মতো বিতর্কিত ঘটনা এবং প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে মঞ্চ ভাগ, সব মিলিয়ে রামপ্রসাদ পাল নামটি ত্রিপুরা প্রদেশ বিজেপির জন্য এখন হয়ে উঠেছে সূক্ষ্ম পর্যবেক্ষণের বিষয়। আগামী দিনে তার অবস্থান দলীয় কাঠামোর ভেতরে কতটা দৃঢ় থাকে নাকি নতুন সমীকরণের দিকে মোড় নেয়, সেই উত্তরেই নির্ধারণ করবে এই বিতর্কের ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বাইজাল বাড়ি এলাকায় ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার র্যালিকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয় শনিবার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বাইজাল বাড়ি এলাকায় শনিবার রাজনৈতিক উত্তেজনার পারদে চলল ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার ডাকা র্যালিকে ঘিরে। নির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে চাপা উত্তেজনা বিরাজ করছিল এলাকায়। অভিযোগ, র্যালি বানচালের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল সংগঠিত করেন তীব্রামথা কর্মী সমর্থকেরা, যেখানে উপস্থিত ছিলেন মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। মন্ত্রী বিকাশ দেববর্মা বাইজালবাড়ি এলাকায় পৌঁছতে স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইন শৃঙ্খলা রক্ষায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ানরা। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হলেও প্রায় শতাধিক যানবাহন দীর্ঘক্ষণ আটকে পড়ে, ফলে চরম ভোগান্তির সৃষ্টি হয় সাধারণ মানুষের। বিজেপি জনজাতি মোর্চা নির্ধারিত র্যালি কার্যত ভেস্তে যায় এদিন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরো ঘনীভূত হয় এলাকায়। এডিসি এলাকায় এভাবে বিক্ষোভ দেখিয়ে বিজেপির অগ্রযাত্রা রোখা যাবে না। রঞ্জিত দেববর্মা অতীতে উগ্রবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন এবং আইনানুগ প্রক্রিয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। স্যার তিনি তামনি বাগে আর তুমি না খালাইয়া বেলাই যে উজাগানি এমএলএ বরম গোনাं रंजित देबबर्मा चिनी पार्टीनि बाइक रैली तंगमानि जेकुनोनि संगठननि अधिकार दं जतनिनो पुलिसनि पारमिशन नाजाक बाइक रैली खायनानि बागै तिनि चिनी बाइक रैलिनो बकासुका राजनीति खायनानि जतनिनो अधिकार दङ राजनीति खायनानि जतनिनो अधिकार दङ এই রামচন্দ্রঘাট কেমনিয়া রামচন্দ্রঘাট যতনি রামচন্দ্রঘাট তো তিনি চিংনা আটপক্ষা আগামী দিনও পাবলিক রক বন জবাব নাই আনি আহ্বান রাজনৈতিক খানে যতনের অধিকার দङ কেবনি অধিকার খর্ব খাইমিয়া ব এমএলএ তিনি চিনি পলিটিক্যাল পার্টিনি বাইক রেলি তংমানি ব আটপক্ষা আগামী দিনও মনি জবাব মাননাय সাবসে জরা রমাই নঙর কাসাজাক আং প্রায় 1 ঘন্টা রমাই কাসাজাক তিনি চিনি বাইক রেলি তংমানি চিনি পারমিশন দङ যতন দङ বাইক রেলি পারমিশন দङ কিন্তু ইলিগেল ভাবে তিনি চিনি বাইক রেলি ন বকাসুকা বাইক রেলি কে তাবুক চালু নাই যাসন বাইক রেলি ম চিংনাयनाय সিচুয়েশন তাম নাयनाय চিংनायनाय বাইক রেলি চিং খাयनाय जों বাইক রেলি চিং খাयनाय স্যার বটো সাব রেপিস ন চিং কোনা মানে আবতে পুরো রেপিস করিউ জায়গা। পরবর্তী সময়ে মথার এই বিক্ষোভ নিয়ে সাফাই গাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। স্যার তিনি তামনি তুমি না না খাও জায়গা অরংখা অর খরচ রেপিস প্রসেনজিৎ দেববর্মা বা হাসতে পাইনো বিনি রেপ কেস তঙ্গ 25 বছর ব খারি তংমানি বন সাল বুরুম বুরুম নগো বড় যে ফাইয়ে তুমকো খাই তং ফাইমানি বেরাই তং ফাইমানি আর বিভিন্ন প্রোগ্রাম খাইও বিভিন্ন খাই তং অথচ পুলিশ কোর্টে রিপোর্ট পাঠাগতা বিনে বন নাইতো বিমাইয়া তিনর সিং মানখা বন সিং পুলিশ ন দাবি খাইকা বন রমই নং কোর্ট চালু খাই দিনে চালানি দিনে পুলিশ কিন্তু রমে বন বরং আর প্রোটেকশন দি তনিকা পুলিশ বরং না হ্যাঁ বরং খারিনে বেগে बर চাইতো বইতং कचिंग साका नंगबनो रोमदी चिंग और बीजेपी ने रैली खाने चिन कोन बाधा करे बंग प्रोग्राम खाने कोन बाधा करे किंतु एकजन रेपिस न और बन रोमदी बन दितेन खलाई दिन और रेपिस न तातारी रोमदी बन रोमई एकजन बुरी जे रेप खाइजाका ब जस्टिस मानतो जों आबो नायो। এদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে রামচন্দ্রঘাট মহকুমায় তীব্র আকার ধারণ করেছে রাজনৈতিক চাপানোতর। আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে এই ধরনের ঘটনা বিস্তার লাভ করতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের।
এদিকে পরিস্থিতির ওপর কড়া নজরদারি চলছে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে এদিন জানিয়েছে স্থানীয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছে এই মুহূর্তের শেষ খবরে। মাতৃভাষার বিকাশ এবং এর প্রচার প্রসারে দিতে হবে গুরুত্ব। এক্ষেত্রে ভূমিকা নিতে হবে আজকের যুব সমাজকেও। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই জানালেন রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। এদিন রাজধানীর সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাজ্যভিত্তিক এক অনুষ্ঠানের অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। এই যুব সমাজে কিন্তু আগামী দিনে আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষার উত্তরাধিকারী। তো স্বাভাবিক কারণে আজকে আমাদের দিন পাল্টেছে, আজকে ডিজিটালাইজেশনের যুগ, আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এআই এর যুগ। আজকে প্রযুক্তি দ্রুততার সাথে, দ্রুত গতিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আজকে এগিয়ে যাচ্ছে। সুতরাং তার মাঝে আমাদের এই আঞ্চলিক ভাষাগুলো কিংবা মাতৃভাষাগুলো যেন হারিয়ে না যায়, বরং এই সমস্ত প্রযুক্তির হাত ধরে বা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন সম্ভাবনার দুয়ার যাতে আগামী দিনে আমাদের এই মাতৃভাষার উন্মুক্ত হয়, এই দায়িত্ব কিন্তু আমাদের যুব সমাজের। সুতরাং এই যুব সমাজ এই প্রযুক্তির সাথে আমাদের এই মাতৃভাষাকে অক্ষত রেখে যাতে নতুন নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য যুব সমাজকে একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগামী কিছুদিনের মধ্যেই অপারেশনাল হবে মৈত্রী সেতু। শনিবার স্বদেশী জাগরণ মঞ্চের অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শুধুমাত্র উত্তর পূর্বের প্রবেশদ্বারই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ারও প্রবেশদ্বার হবে ত্রিপুরা। এক্ষেত্রে ব্যবহার করা হবে চিটাগাং বন্দরকে। রাজ্যের আর্থসামাজিক পরিস্থিতির উন্নয়নে বিশেষ ভূমিকাও রাখবে এই সেতু বলেও এদিন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন ছোট এবং মাঝারি শিল্প উদ্যোগীদের অনুপ্রেরণা ও সংবর্ধনা সভার আয়োজন করা হয় রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে। नरेंद्र मोदी जी नॉर्थ ईस्टर्न के लिए अलग अलग सुविधा दिए हैं, स्पेशल एफर्ट्स इधर दे रहे हैं। उसी संदर्भ में कल हिंदी भाषा का 3000 लोगों का प्रोग्राम इधर लिया है। तो ये नॉर्थ ईस्ट में रखना, त्रिपुरा में वैसे इसमें एंकरेज देना। लास्ट ईयर भी नॉर्थ ईस्ट काउंसिल मीटिंग गवर्नर्स का, चीफ मुख्यमंत्री का इधर ही हुआ था। तो ऐसे धीरे धीरे अपना नॉर्थ ईस्ट में पर्टिकुलरली त्रिपुरा में ये कार्यक्रम हो रहा है, इसको बल दे रहा है प्रधानमंत्री, उसको एडवांटेज लेके आगे जाने का है।
और आगे वाले दिनों में अपन को ये नॉर्थ ईस्ट के लिए, नॉर्थ ईस्ट एशिया के लिए त्रिपुरा एक गेटवे बनने वाला है। अभी अपन ये बांग्लादेश से पोर्ट है, चित्तगांग पोर्ट जो है, पोर्ट के लिए ब्रिज हो गया था। उस टाइम पे पॉलिटिकल डिफरेंसेस उधर होने से वो इनॉग्रेशन नहीं हुआ। अभी उधर आए हैं, थोड़ी दिनों में वो इनॉग्रेशन होगा। वो इनॉग्रेशन होने के बाद ऊपर से असम से इधर आने का जरूरत नहीं है। अपने को पत्थर होना है, सीमेंट होना है, स्टील होना है। अपने को चिटगांग पोर्ट से जल्दी आएगा। खाली अपना त्रिपुरा नहीं, पूरे नॉर्थ ईस्ट के लिए एक गेटवे बनेगा। तो उसके लिए अपन तैयार रहना है। उसका एडवांटेज অফিসারদের বলেছি যতগুলো জায়গার মধ্যে এই যে লোহার ব্রিজগুলো আছে, বেলি ব্রিজ, সেগুলো সরাতে হবে। এবং বেলি ব্রিজগুলো যেখানে মানে অলরেডি বাঁশ দিয়ে তৈরি, সেখানে যেন স্থানান্তর করা যায়। ইচ্ছে করলে এগুলো মানে বোল্ট, স্ক্রু বোল্টের বিষয় আছে, এগুলো ইজি খোলা যায়। অলরেডি আমি জিজ্ঞেস করেছি কোথায় কোথায় এখন পর্যন্ত লাগানো হয়েছে, এবং সেগুলো যাতে আরসিসি পিলার দিয়ে বক্স কালভার্টের মতো করে, এবং তারও কিন্তু কাজ শুরু হয়েছে। আমাদের সরকার এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছে। আজকে শহর থেকে আরম্ভ করে আপনারা ভাবুন, যখন এই যে আমাদের রিং রোডটা যখন অলরেডি ওয়েস্টার্ন বাইপাস যে রিং রোড, সেটা কাজ শুরু হয়ে গেছে, এটারও অনুমোদন আমরা আসছে। এখানে যখন আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ডিম প্রজেক্ট, যেটা আমরা এখানে একটা মল করছি, সেই মল যখন হবে সেটা তো আপনাদের যারা এখানে গাড়িগুলা চালায় তাদেরও লাভ হবে। এখানে আমাদের 16B+G সবচেয়ে উঁচু দালান আমরা তৈরি করছি গুর্খা বস্তিতে। সেটা একটা পেন্ডুলাম মুভমেন্ট, প্রায় 8.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে। আমাদের এখানে 5 স্টার হোটেল হচ্ছে, এখন 5 স্টার হোটেল একটা টাটা কোম্পানির সাথে হয়েছে। সেটা করলে 200 জনের লোকের এখানে সংস্থান হবে। কিন্তু ইনডাইরেক্টলি যারা গাড়ি চালায়, যারা বিদেশ থেকে লোক আসবে, এক একটা রুমের ভাড়া, 4টা রুম এক্সক্লুসিভ রাখবে, যার ভাড়া 1.5 লাখ থেকে 2.5 লাখ। তো বিদেশ থেকে তাদের চার্টার প্লেন নিয়ে আসবে তারা, কারণ টাটা কোম্পানির এরকম আছে। তারা আসলে ওখানে বসে থাকবে না, ওরা যখন বিভিন্ন জায়গায় যাবে তখন তো আমার শ্রমিক ভাইরা বা মালিকরা তাদেরই লাভ হবে, বেভারেজ যারা সাপ্লাই করবে তারা হবে। আজকে একের পর এক আমাদের এই কাজগুলো আমরা করছি। আপনারা এর মধ্যে 1 বছরের মধ্যে আপনারা শুনলে অবাক হবেন যে এখানে এই কয়েক বছরের মধ্যে এত ডেভেলপমেন্ট আমরা করছি এখানে, যে সেটা যদি আমি আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ত্রিপুরার ক্রীড়া ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে চলেছে স্টেট গেমস 2026 এর মাধ্যমে। প্রথমবারের মতো 22 ফেব্রুয়ারি আয়োজিত এই রাজ্য স্তরের ক্রীড়া আসর দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত ক্রীড়াবিদদের অংশগ্রহণে এবারের স্টেট গেমসে মোট 18টি ইভেন্ট অন্তর্ভুক্ত হয়েছে। ক্রীড়া বিকাশকে ত্বরান্বিত করা এবং নতুন প্রজন্মকে বহুমুখী খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যেই গ্রহণ করা হয়েছে এই বৃহৎ উদ্যোগ। এবারের আসরের বিশেষ আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে গলফ। ত্রিপুরায় গলফ এখনও নবীন খেলা হলেও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন হয়েছে প্রতিযোগিতা আয়োজনের যাবতীয় প্রস্তুতি। আগামী 23 ও 24 ফেব্রুয়ারি আগরতলার শালবাগানে অবস্থিত তাস্কর বিএসএফ গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে গলফ ইভেন্ট। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত মোট 20 জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন এই প্রতিযোগিতায়। নির্বাচন প্রক্রিয়ায় খেলোয়াড়দের দক্ষতা, প্রশিক্ষণ এবং খেলার মানদণ্ডকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যাতে বজায় থাকে প্রতিযোগিতার মান উচ্চ স্তরে। ত্রিপুরায় গলফের মতো কৌশল নির্ভর ও সম্ভাবনাময় খেলার অন্তর্ভুক্তি রাজ্যের ক্রীড়া পরিমণ্ডলে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানিয়েছে গলফ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা। স্টেট গেমসের মাধ্যমে রাজ্যের ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে জাতীয় স্তরে সাফল্য অর্জনের পথ আরও সুগম হবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেছে গলফ অ্যাসোসিয়েশন অফ
ত্রিপুরা। इंटरनेशनल मातृ दिवस है और इसका इतिहास भी सबको मालूम है और सबका अपना अपना जो मातृभाषा है उसमें हमेशा बात करना चाहिए। कल गृहमंत्री जी ऑलरेडी बोल चुके हैं, उन्होंने कहा कि पहले अपने घर में अपना मातृभाषा से सब बच्चे से बात करना चाहिए, घर में मातृभाषा से बात करना चाहिए। नहीं तो अपना जो परंपरा है, जो इतिहास है और जो हमारा संस्कृति है वो भूल जाए। ये एक नया दिशा उन्होंने कल कहा और मैं समझता हूँ ये मातृभाषा उनके साथ जो कल उन्होंने कहा इसके साथ काफ़ी इसका मैसेज भी दिए और मैं इसलिए आज मातृभाषा दिवस के उपलक्ष्य में मैं पूरा त्रिपुरावासी को मैं शुभेच्छा देना चाहता हूँ और जो माननीय गृहमंत्री जी कल बताया उस हिसाब से सबको पहले अपना मातृभाषा, उसके बाद जो अपना बाहर का जो भाषा है दूसरा भाषा, ये चाहे हिंदी भाषा हो ये चाहे दूसरा भाषा हो, भाषा जानने में तो कोई दिक्कत नहीं है, अंग्रेजी भी आप जान सकते हो, लेकिन पहले मातृभाषा उसमें कोई माने ये नहीं होगा, कॉम्प्रोमाइज़ नहीं होगा। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। অলিতে গলিতে বেড়ে ওঠা নেশা সাম্রাজ্য কঠোরভাবে প্রতিরোধ এবং পরীক্ষার মরশুমে গভীর রাত পর্যন্ত শব্দদূষণ রোধের দাবিতে ডেপুটেশন প্রদান করল বাম গণতান্ত্রিক ছাত্র যুব সংগঠন জিওয়াইএফআই। শনিবার রামনগর আউটপোস্টের ওসির সঙ্গে সাক্ষাৎ করে লিখিত দাবিপত্র তুলে দেয় সংগঠনের একটি প্রতিনিধি দল। বিভিন্ন পাড়া মহল্লায় নেশা জাতীয় দ্রব্যের অবাধ বিস্তার যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। এই প্রবণতা রুখতে নিয়মিত টহলদারি বৃদ্ধি, সন্দেহভাজন আস্তানায় নজরদারি এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠন। একই সঙ্গে বর্তমানে চলমান পরীক্ষার মৌসুমে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে মাইক ও ডিজে ব্যবহারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠন। নেশা এবং জুয়া কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই যে পাচার বাণিজ্য নেশা বাণিজ্যটা বন্ধে পুলিশকে একটা সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে। আমরা দেখলাম এই সময়ের মধ্যে জিরানিয়া রেলকাণ্ডের পর আগরতলা শহরেও গত কিছুদিন আগে রেলের ওয়াগন ভর্তি নেশা সামগ্রী ধরা পড়ল। ফলে পুলিশের সামনে এই ঘটনাগুলি হচ্ছে এবং পুলিশ প্রশাসন এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করছে না। যারাই অবৈধ এই নেশা সাম্রাজ্য বিস্তারে ভূমিকা গ্রহণ করছে পুলিশ জানে এগুলি, পুলিশ জানার পরও কেবলমাত্র শাসক দলের অঙ্গলি হেলনে কাজ করছে পুলিশ। নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে আমরা দাবি জানাচ্ছি তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয় পয়েন্টটা কি আছে, রাজনৈতিক সন্ত্রাস রোধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকে যেখানেই আমরা লক্ষ্য করছি যে প্রতিবাদের ভাষা প্রতিরোধ তৈরি করছে সেখানেই শাসক দলের আক্রমণ সন্ত্রাস এগুলি নেমে আসছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসন্ন, কোথাও কোথাও এর মধ্যেই শুরু হবে পরীক্ষাগুলি। এবং আমরা দেখছি যে আমাদের রাজ্যের একটা অদ্ভুত কালচার এই সময়ের মধ্যে আমদানি হয়েছে যে কালী পুজো হবে ডিজে অর্কেস্ট্রা, দুর্গা পুজো হবে ডিজে অর্কেস্ট্রা, স্বাভাবিক। ফলে উৎসব হবে, উৎসবের মধ্যে মানুষ আনন্দ করবে, স্বাভাবিক। কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে ছাত্রছাত্রীদের পরীক্ষা, এই যে মেলা, এই যে নানাভাবে নানা আঙ্গিকে যুবদের মনকে আজকে তাদের কাজ নেই তাদের হাতে, ফলে কাজ নিয়ে কোনো আলাপচারিতার বদলে মেলা জলসা এগুলি দিয়ে যুব মনকে আজকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, কখনো সরকারিভাবে, কখনো বেসরকারিভাবে, কখনো বিজেপির পক্ষ থেকে। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি
প্রিয় সবার লংতরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। বাংলাদেশ সহকারী হাই কমিশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026। এই উপলক্ষে দোতালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে অর্থনমিত করা হয় জাতীয় পতাকা। ভাষার শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকের আবহে অনুষ্ঠিত হয় কর্মসূচির সূচনা। পরবর্তীতে ঐতিহাসিক গণসঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি পরিবেশনের মধ্য দিয়ে অস্থায়ী শহীদ মিনারে অর্পণ করা হয় পুষ্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার হাসান আল বাশার আবুল উলাই সহ দূতালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা। ভাষা আন্দোলনের চেতনাকে স্মরণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং ভাষাগত বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান বক্তারা। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের আত্মিক সম্পর্ক রয়েছে, এক্ষেত্রে ভাষা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলে এদিন জানিয়েছেন বাংলাদেশ সহকারী হাই কমিশনার হাসান আল বাশার আবুল উলাই। ত্রিপুরা এবং বাংলাদেশের যে সম্পর্ক, এটা একটা আত্মিক সম্পর্ক এবং এই সম্পর্কের ক্ষেত্রে ভাষা কিন্তু একটা অন্যতম একটা বড় নিয়ামক। ত্রিপুরাতে বাংলা ভাষাভাষী, আবার বাংলাদেশেও আমরা যারা আছি আমাদের বাংলা ভাষা। সো এই যে ভাষার মাধ্যমে যে সম্পর্ক, আবার ভারতের ক্ষেত্রে ধরলে ভারতের ভাষাগত যে বৈচিত্র্য, সেটা অন্যরকম একটা সৌন্দর্য। সো এই জায়গাটাতে আমাদের আজকের দিনে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসের মূল বিষয় আমি মনে করি যে এই বৈচিত্র্যতা এবং এর সৌন্দর্য এবং এটা কিভাবে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধকরণে একটা শক্ত ভূমিকা রাখে। তো শহীদ ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজকের এই দিনে আমি ত্রিপুরাবাসী সবাইকে শুভেচ্ছা জানাই। আমি স্মরণ করি ত্রিপুরাবাসীর সাথে বাংলাদেশের যে আন্তরিক সম্পর্কের কথা এবং পৃথিবীর সকল প্রান্তে যেখানেই আজকের এই দিবসটি পালন হচ্ছে এটা যাতে সফল হয়। দেখে তো আপনার সুযোগ সুবিধা পান নেই, আমরাও তো বিভিন্ন মেয়র স্যার শ্রী দীপক মজুমদার মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য। রিজিওনাল কোঅর্ডিনেটর উপস্থিত আছেন, আমাদের আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মাতৃভাষার বিকাশ এবং এর প্রচার প্রসারে দিতে হবে গুরুত্ব। এক্ষেত্রে ভূমিকা নিতে হবে আজকের যুব সমাজকেও। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই জানালেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। এদিন রাজধানীর সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয়ে এবং মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। এই যুব সমাজে কিন্তু আগামী দিনে আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষার উত্তরাধিকারী। তো স্বাভাবিক কারণে আজকে আমাদের দিন পাল্টেছে, আজকে ডিজিটালাইজেশনের যুগ, আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এআই এর যুগ।
আজকে প্রযুক্তি দ্রুততার সাথে দ্রুত গতিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আজকে এগিয়ে যাচ্ছে। সুতরাং তার মাঝে আমাদের এই আঞ্চলিক ভাষাগুলো কিংবা মাতৃভাষাগুলো যেন হারিয়ে না যায়, বরং এই সমস্ত প্রযুক্তির হাত ধরে বা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন সম্ভাবনার দুয়ার যাতে আগামী দিনে আমাদের এই মাতৃভাষার উন্মুক্ত হয়, এই দায়িত্ব কিন্তু আমাদের যুব সমাজের। সুতরাং এই যুব সমাজ এই প্রযুক্তির সাথে আমাদের এই মাতৃভাষাকে অক্ষত রেখে যাতে নতুন নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য যুব সমাজকে একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু আগে গত 1 বছর ধরেই দাবি দাবা চলছে, ম্যানেজমেন্ট সেগুলো কিছুতেই মেনে নিচ্ছে না। বেসিক্যালি ওরা প্রেশারে রাখতে চাইছে, বিভিন্ন ট্রান্সফার পলিসি নাবার্ডের গাইডলাইন্স ওরা অমান্য করছে, বিভিন্ন প্রেশারে রাখছে, বলছে আমাদের বেতন কেন নিচ্ছে, সেইগুলো তো একদম জাস্টিফাইড না। মহিলাদের ট্রান্সফার গাইডলাইন্স কোনোভাবেই মানতে রাজি না ওরা। তারপর ডিআরডব্লিউ ওয়ার্কার স্যানিটেশন ওদেরকে ন্যূনতম যে সেন্ট্রাল ডিআরডব্লিউ ওয়েজেস সেগুলোও দিচ্ছে না। সেই নিয়ে আমাদের বিভিন্ন দাবি দাবি। এই জন্যই আমাদের এই ধর্মঘট আগামী 16 তারিখ যদি ওরা 27 তারিখে যদি এএলসি শিলচরে যদি না মানে আমাদের দাবি, সেখানে যদি ফিল্ড হয় তাহলে আমরা আগামী 16 মার্চ আমরা একদিনে স্ট্রাইক করতে বাধ্য হব। এই হচ্ছে আমাদের বিভিন্ন দাবি দাবি। তার মধ্যে 10 দাবির মধ্যে আছে হচ্ছে গিয়ে ট্রান্সফার ইস্যু, তারপর হচ্ছে গিয়ে ওয়ার্কিং এনভায়রনমেন্ট একদম টক্সিক হয়ে গেছে। সো বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ অন্য গ্রুপে আমাদের হুমকি দেওয়া হচ্ছে যে কেন বেতন নিচ্ছে, সেগুলো তো ঠিক না। আমরা ত্রিপুরাতে আছি, আমরা টিজিবি আমাদের নিজস্ব ব্যাংক। কিছুদিন আগে 50 বছর আমরা পালন হয়েছে, আগামী দিনে 75 হবে, 100 বছর হবে, ব্যাংক এগিয়ে যাবে। যতগুলো সেন্ট্রাল স্কিম আছে, টিআরএলএম স্কিম বলুন, ইএমজেবিওয়াই, এসবিআই, প্রত্যেকটা জিনিসেই প্রত্যেক বছর টিজিবি প্রত্যেকটা প্ল্যাটফর্মেই অ্যাচিভমেন্টের আমাদের কাছে ট্রফি হোক বা বিভিন্ন রিকগনিশন হোক আমরা পেয়ে থাকি। সেই জায়গায় যদি আমরা নিজস্ব দাবি দাবা নিজস্ব স্টাফের যদি সেইগুলো না মানে, সামনাসামনি বসে ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে কথা না বলে, তখন আমরা বাধ্য হই এজিটেশন আমরা আজকে বেশি না, প্রত্যেক ব্রাঞ্চ থেকে মোটামুটি 40-50 জনের মতোই করছি। আগামী দিনে আরও বৃহত্তরভাবে আমরা এটা দেখব। এই হচ্ছে আমাদের দাবি দাবি। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। मातृभाषा के विकास और उसके प्रमोशन को महत्व दिया जाना चाहिए। आज के युवाओं को भी इसमें भूमिका निभानी होगी। राज्य के हायर एजुकेशन मिनिस्टर किशोर बर्मन ने शनिवार को इंटरनेशनल मदर लैंग्वेज डे के मौके पर आयोजित एक कार्यक्रम में ये बात कही। इंटरनेशनल मदर लैंग्वेज डे का यह राज्यव्यापी प्रोग्राम आज राजधानी के सुकांतो एकेडमी ऑडिटोरियम में आयोजित किया गया। इस प्रोग्राम में अलग अलग स्कूल्स और कॉलेजेस के स्टूडेंट्स ने भी हिस्सा लिया। এই যুব সমাজই কিন্তু আগামী দিনে আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষার উত্তরাধিকারী। তো স্বাভাবিক কারণে আজকে আমাদের দিন পাল্টেছে, আজকে ডিজিটালাইজেশনের যুগ, আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এআই এর যুগ। আজকে প্রযুক্তি দ্রুততার সাথে, দ্রুত গতিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আজকে এগিয়ে যাচ্ছে। সুতরাং তার মাঝে আমাদের এই আঞ্চলিক ভাষাগুলো কিংবা মাতৃভাষাগুলো যেন হারিয়ে না যায়, বরং এই সমস্ত প্রযুক্তির হাত ধরে বা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন সম্ভাবনার দুয়ার যাতে আগামী দিনে আমাদের এই মাতৃভাষার উন্মুক্ত হয়, এই দায়িত্ব কিন্তু আমাদের যুব সমাজের। সুতরাং এই যুব সমাজ এই প্রযুক্তির সাথে আমাদের এই মাতৃভাষাকে অক্ষত রেখে যাতে নতুন নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য যুব সমাজকে একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। मैत्री सेतु अगले कुछ ही दिनों में चालू हो जाएगा। राज्यपाल इंद्रसेना रेड्डी नल्लू ने आज शनिवार को स्वच्छ जागरण मंच इवेंट में ये बात कही। राज्यपाल इंद्रसेना रेड्डी नल्लू ने आज कहा, त्रिपुरा न सिर्फ नॉर्थ ईस्ट बल्कि साउथ ईस्ट एशिया का भी गेटवे होने जा रहा है। इसके लिए चिटागोंग पोर्ट का इस्तेमाल किया जाएगा। यह ब्रिज राज्य के सोशियो इकोनॉमिक सिचुएशन को भी बेहतर बनाने में खास रोल निभाएगा। इस दिन राजधानी के मुक्तधारा ऑडिटोरियम में एमएसएमई एंटरप्रेन्योर्स के लिए एक इंस्पिरेशन और रिसेप्शन मीटिंग आयोजित किया गया। नरेंद्र मोदी जी नॉर्थ ईस्टर्न के लिए अलग अलग सुविधा दिए हैं, स्पेशल एफर्ट्स इधर दे रहे हैं। उसी संदर्भ में कल हिंदी भाषा का 3000 लोगों का प्रोग्राम इधर लिया है। तो ये नॉर्थ ईस्ट में रखना, त्रिपुरा में वैसे इसमें एंकरेज देना। लास्ट ईयर भी नॉर्थ ईस्ट काउंसिल मीटिंग गवर्नर्स का, चीफ मुख्यमंत्री का इधर ही हुआ था। तो ऐसे धीरे धीरे अपना नॉर्थ ईस्ट में पर्टिकुलरली त्रिपुरा में ये कार्यक्रम हो रहा है, इसको बल दे रहा है प्रधानमंत्री। उसको एडवांटेज लेके आगे जाने का है और आगे वाले दिनों में अपन को ये नॉर्थ ईस्ट के लिए, नॉर्थ ईस्ट एशिया के लिए त्रिपुरा एक गेटवे बनने वाला है। अभी अपन ये बांग्लादेश से पोर्ट है, चिटागोंग पोर्ट जो है, पोर्ट के लिए ब्रिज हो गया था। उस टाइम पे पॉलिटिकल डिफरेंसेस उधर होने से वो इनॉग्रेशन नहीं हुआ। अभी उधर आए हैं, थोड़ी दिनों में वो इनॉग्रेशन होगा। वो इनॉग्रेशन होने के बाद ऊपर से असम से इधर आने का जरूरत नहीं है। अपने को पत्थर होना है, सीमेंट होना है, स्टील होना है। अपने को चिटागोंग पोर्ट से जल्दी आएगा। खाली अपना त्रिपुरा नहीं पूरे नॉर्थ ईस्ट के लिए एक गेटवे बनेगा। तो उसके लिए अपन तैयार रहना है, उसका एडवांटेज। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা।
लंबी डिप्लोमेटिक अनिश्चितता और सिक्योरिटी सस्पेंशन के बाद अगरतला ढाका कोलकाता इंटरनेशनल बस सर्विस फिर से शुरू होने वाली है। ट्रायल रन सफल होने के बाद त्रिपुरा रोड ट्रांसपोर्ट कॉर्पोरेशन ने 28 फरवरी से रेगुलर सर्विसेज शुरू करने का फैसला किया है। लंबे समय तक रुकावट के बाद अगरतला ढाका कोलकाता इंटरनेशनल बस सर्विस फिर से शुरू होने वाला है। ट्रायल रन पूरा होने के बाद त्रिपुरा रोड ट्रांसपोर्ट कॉर्पोरेशन ने 28 फरवरी से सर्विस फिर से शुरू करने का फैसला किया है। यह कदम सिर्फ एक ट्रांसपोर्ट सर्विस को फिर से शुरू करने का प्रशासनिक फैसला नहीं है, बल्कि भारत बांग्लादेश संबंधों, नॉर्थ ईस्ट भारत की रीजनल इकोनॉमी और बॉर्डर सिक्योरिटी पॉलिटिक्स के संदर्भ में इसका बहुत महत्व है। बांग्लादेश की पूर्व प्रधानमंत्री शेख हसीना के हटने के बाद से दोनों देशों के रिश्तों में जो अनिश्चितता पैदा हुई है, उसका सीधा असर वीजा और क्रॉस बॉर्डर सर्विसेज पर पड़ रहा है। दिसंबर 2025 में वीजा सर्विसेज और बस सर्विस के सस्पेंड होने से दोनों देशों के बीच नागरिकों के बीच संपर्क में रुकावट आया है। हालांकि बांग्लादेश में नई चुनी हुई सरकार के सत्ता में आने और प्रशासनिक स्थिरता लौटने के बाद दोनों देशों के बीच भरोसा फिर से बनाने का प्रोसेस शुरू हो चुका है। बस सर्विस का फिर से शुरू होना उसी प्रोसेस का एक साफ नतीजा है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा, इससे पता चलता है कि दोनों देशों के बीच बातचीत में अब प्रैक्टिकल सोच को प्राथमिकता दी जा रही है। समय আসলে সবই হবে ঠিক, কারণ একটা জায়গায় কিন্তু কোনো সময় মোবাইলটা উঠাচ্ছে, অনেক সময় খারাপ ভালো এগুলো তো আসে, অন্ধকার থেকে আলো, আবার আলোর থেকে অন্ধকার, এটা সাময়িক অবস্থা হয়েছে। আমরাও বলেছি নতুন সরকার নির্বাচিত সরকার সেখানে এসছে, তো আশা করি আগামী দিন আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করছেন যে একজন আরেকজনকে ছাড়া চলবে না, ভারত বাংলাদেশকে ছাড়া চলবে না, আর বাংলাদেশও ভারতকে ছাড়া চলবে না, এই যে সিম্বায়োসিস যে একটা প্রক্রিয়া সেটা হওয়া উচিত। এটা ভালো, এটা শুভ লক্ষণ যে যে আবার নতুন করে চলার যে শুরু হয়েছে, সেটা আগামী দিন অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমি আশা করি সেটা। यह सर्विस पहले भी 2 बार सस्पेंड किए गए थे। पहला कोविड-19 महामारी के दौरान और दूसरा बांग्लादेश में कथित बस दुर्घटना और भीड़ के हमलों के कारण सर्विस रोक दी गई थी। भारतीय यात्रियों की सुरक्षा और बांग्लादेश में फैली अशांति को लेकर अधिकारियों ने ढाका अगरतला बस सर्विस रोक दी थी। ट्रायल रन शनिवार सुबह त्रिपुरा रोड ट्रांसपोर्ट कॉर्पोरेशन कॉम्प्लेक्स से शुरू हुआ है, जैसा प्रशासनिक तैयारी और सुरक्षा व्यवस्था की सुरक्षा के हिस्से को तौर पर देखा जा रहा है। দীর্ঘদিন যাবত আমাদের ঢাকা আগরতলা ইন্টারন্যাশনাল যে বাস সার্ভিস ছিল সেটা বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে সেটা বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে, তাও জানেন। ইতিমধ্যে আমাদের যিনি মৈত্রী বাসের অপারেটর, বিশেষ করে মহাদেব দাস সহ অন্যান্য অফিসাররা আজকে আগরতলা এসেছেন এবং তারা 2-4 দিন আমাদের ইন্টারন্যাশনাল বাস সার্ভিস ঢাকা আগরতলা তারা ট্রায়াল করবেন। আপ টু 27 তারিখ অবধি ট্রায়াল করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। 28 তারিখ থেকে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় সার্ভিস চালু হবে এবং সেই সঙ্গে এটাও আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের যে ভিসা হাই কমিশন মানে আগরতলা এবং ঢাকা যে ভিসা হাই কমিশনার তারা ভিসা অফিসগুলো ওপেন করে দিয়েছেন, অর্থাৎ সরলীকরণ করে দিয়েছেন। ভিসা পাওয়ার ক্ষেত্রে আর কোনো প্রতিকূল অবস্থা থাকবে না। এই আমরা যারা যাত্রী সাধারণের কাছে অনুরোধ রাখবো, যদি ওনারা আমাদের আগরতলা থেকে ঢাকা যেতে চান বা কলকাতা ভায়া যেতে চান, সেখানে আমাদের এখান থেকে 28 তারিখ থেকে টিকিট ওপেন হবে, সেক্ষেত্রে আর কোনো রকম प्रतिकूल अवस्था থাকবে না। भौगोलिक रूप से अहम अगरतला ढाका कोलकाता रोड त्रिपुरा से सीधे सड़क मार्ग से कोलकाता पहुंचने के लिए लंबे चिकन नेक कॉरिडोर को पार करना पड़ता है। वहीं बांग्लादेश इलाके का इस्तेमाल करने से समय और लागत दोनों में काफी कमी आ जाती है। यह रूट पूर्वोत्तर भारत और पूर्व भारत के बीच व्यापार, मेडिकल टूरिज्म, शिक्षा और पारिवारिक संबंधों में भी अहम भूमिका निभाती है। सीमा पर कारोबार करने वालों और टूरिज्म सेक्टर से जुड़े लोगों के अनुसार इस सर्विस के फिर से शुरू होने से स्थानीय अर्थव्यवस्था में सुधार होगा। इससे ग्रेटर रीजनल कनेक्टिविटी प्रोजेक्ट या BBIN कॉरिडोर पर स्ट्रेटेजिक बातचीत भी फिर से शुरू हो सकती है। कुल मिलाकर अगरतला ढाका कोलकाता बस सर्विस का फिर से शुरू होना सिर्फ ट्रांसपोर्ट इंफ्रास्ट्रक्चर का रिवाइवल ही नहीं है, बल्कि यह दोनों देशों के बीच
भरोसा फिर से बनाने रीजनल कनेक्टिविटी स्ट्रेटेजी के री-एवैल्यूएशन और नॉर्थ ईस्ट इंडिया में आर्थिक हितों को फिर से जोड़ने का एक जरूरी इंडिकेटर भी है। अगर हालात स्थिर होता है तो यह फैसला ज्यादा रीजनल इंटीग्रेशन और सब रीजनल कोऑपरेशन का एक मजबूत सिंबल भी बन सकता है। ये रिपोर्ट न्यूज़ नाउ। সাড়ে 10 না আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আমরা যদি এত খারাপ হয় আমরা সঙ্গে অ্যালায়েন্স করছ কেন তোমরা? কালকে সব বার হও। আরে যদি বিজেপি তো খারাপ হয়, তুমি বিজেপির সঙ্গে থেকে সেটা পাত খাও, তারপরে খারাপ খাও। সাহস থাকলে কালকে বাইর হয়ে যাও কালকে। সবাই প্রশ্ন করো। সব যত জনগণ প্রশ্ন খালি না বিজেপি মোসাজনের হানিয়া হাগায় বিজেপি বাই তাঙ্গৈ নং কবাগৈ দं বিজেপি বাই নরকাতে খানানো থানি নখর থানি নর ছাদে আর বিজেপি খারাপ হয় আর তার বন্ধুরা দুবাই দেয় কিটা এটা তো মানে ব্রেনে আমার ব্রেনে কোলাই না। বাবা এতলে রাজনীতি করে মানুষ এই কর্পকের মানুষের কইব বিজেপি চাই না বিজেপি করো না আর তার বন্ধুর ফেলা চিন্তা করো। ওয়ান সময় জনসংখ্যা করো, ওয়ান সময় জনসংখ্যা ওয়ান সুপাই সিদ্ধি খাজানি কাপড় মুহূর্ত। আমাদের জনগণ যথেষ্ট সচেতন আছে, আমাদের জনগণ যথেষ্ট বুঝে জানে। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि सभी बेली ब्रिज को कंक्रीट ब्रिज से बदलने का ऑर्डर दिया गया है। शनिवार को साउथ त्रिपुरा बस ओनर्स एसोसिएशन की 35वीं एनिवर्सरी के मौके पर मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी की मार्बल स्टैचू और पुराने बस व्यापारियों के लिए एक रिसेप्शन आयोजित सभा में ये घोषणा की है। मुख्यमंत्री ने कहा कि बेली ब्रिज के गिरने से होने वाले हादसों के डर से इस बार ब्रिज को कंक्रीट के पिलर से बदलने का ऑर्डर दिया गया है। অফিসারদের বলেছি যতগুলো জায়গার মধ্যে এই যে লোহার ব্রিজগুলো আছে বেলি ব্রিজ সেগুলো সরাতে হবে এবং বেলি ব্রিজগুলো যেখানে মানে অলরেডি বাঁশ দিয়ে তৈরি সেখানে যেন স্থানান্তর করা যায়। ইচ্ছে করলে এগুলো মানে বোল্ট স্ক্রু বোল্টের বিষয় আছে, এগুলো ইজি খোলা যায়। অলরেডি আমি জিজ্ঞেস করেছি কোথায় কোথায় এখন পর্যন্ত লাগানো হয়েছে এবং সেগুলো যাতে আরসিসি পিলার দিয়ে বক্স কালভার্টের মতো করে এবং তারও কিন্তু কাজ শুরু হয়েছে। আমাদের সরকার এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছে। আজকে শহর থেকে আরম্ভ করে আপনারা ভাবুন, যখন এই যে আমাদের রিং রোডটা যখন অলরেডি ওয়েস্টার্ন বাইপাস যে রিং রোড সেটা কাজ শুরু হয়ে গেছে, এটারও অনুমোদন আমরা আসছে। এখানে যখন আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ডিম প্রজেক্ট যেটা আমরা এখানে একটা মল করছি, সেই মল যখন হবে সেটা তো আপনাদের যারা এখানে গাড়িগুলা চালায় তাদেরও লাভ হবে। এখানে আমাদের 16B+G সবচেয়ে উঁচু দালান আমরা তৈরি করছি গুর্খা বস্তিতে। সেটা
একটা পেন্ডুলাম মুভমেন্ট, প্রায় 8.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে। আমাদের এখানে 5 স্টার হোটেল হচ্ছে, এখন 5 স্টার হোটেল একটা টাটা কোম্পানির সাথে হয়েছে, সেটা করলে 200 জনের লোকের এখানে সংস্থান হবে। কিন্তু ইনডাইরেক্টলি যারা গাড়ি চালায়, যারা বিদেশ থেকে লোক আসবে, এক একটা রুমের ভাড়া, 4টা রুম এক্সক্লুসিভ রাখবে, যার ভাড়া 1.5 লাখ থেকে 2.5 লাখ। তো বিদেশ থেকে তাদের চার্টার প্লেন নিয়ে আসবে তারা, কারণ টাটা কোম্পানির এরকম আছে, তারা আসলে ওখানে বসে থাকবে না। ওরা যখন বিভিন্ন জায়গায় যাবে তখন তো আমার শ্রমিক ভাইরা বা মালিকরা তাদেরই লাভ হবে, বেভারেজ যারা সাপ্লাই করবে তারা হবে। আজকে একের পর এক আমাদের এই কাজগুলো আমরা করছি। আপনারা আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। भाषा और लिपि के मुद्दे पर राज्य में एक नई राजनीतिक बहस छिड़ चुकी है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने केंद्रीय गृह मंत्री अमित शाह के हालिया कमेंट को लेकर केंद्र पर भाषाई दबदबा का आरोप लगाया है। भाषा और स्क्रिप्ट के मुद्दे पर त्रिपुरा के राजनीतिक क्षेत्र में एक नई बहस छिड़ चुकी है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने केंद्र पर भाषाई दबाव को बढ़ावा देने का आरोप लगाते हुए कड़ी प्रतिक्रिया दी है। उनका यह बयान केंद्रीय गृह मंत्री अमित शाह के हालिया त्रिपुरा दौरे के बाद आया है। अमित शाह गुरुवार को हापानिया में इंटरनेशनल इंडोर एग्जीबिशन सेंटर में पूर्वी, उत्तरी क्षेत्र और पूर्वोत्तर क्षेत्र आधिकारिक भाषा सम्मेलन के उद्घाटन में शामिल हुए। राजनीतिक बहस की शुरुआत विपक्ष के नेता जितेंद्र चौधरी के सम्मेलन में भाषा नीति और स्क्रिप्ट पर दिए गए कमेंट से हुआ। जितेंद्र चौधरी ने साफ किया कि ऑफिशियल लैंग्वेज डिपार्टमेंट हिंदी को बढ़ावा देने के लिए काम करेगा, इस पर कोई ऐतराज नहीं है। हालांकि विपक्ष के नेता जितेंद्र चौधरी ने कहा कि अगर नॉर्थ ईस्ट की भाषाओं को देवनागरी स्क्रिप्ट अपनाने की सलाह दी जाती है तो ये मंजूर नहीं है। पूर्व एमपी के तौर पर राजभाषाओं पर पार्लियामेंट्री कमेटी में काम करने के अपने अनुभव का जिक्र करते हुए जितेंद्र चौधरी ने आरोप लगाया कि क्षेत्रीय भाषाओं के विकास को किसी खास लिपि से शर्तों के साथ जोड़ने से एक असहज संदेश जाता है। विपक्ष के नेता ने यह प्रतिक्रिया शनिवार को इंटरनेशनल मदर लैंग्वेज डे के मौके पर आयोजित एक इवेंट में दिया। नॉर्थ ईस्ट में 40 से ज्यादा देसी भाषाएं हैं। हर भाषा का अपना इतिहास, सांस्कृतिक विरासत और सामाजिक आधार है। उन्होंने यह कहा, विकास या सरकारी मदद को देवनागरी लिपि अपनाने से जोड़ने का सुझाव इस समृद्ध भाषाई विविधता के साथ न्याय नहीं करता है। মাত্র গতকাল আমাদের দেশের যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয় আমাদের রাজ্য সফর করে গেছেন। আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটা রাজভাষা দপ্তর নামে একটা দপ্তর আছে হিন্দি প্রসারের জন্য, এতে কারো আপত্তি সেখানে নেই। আমি যখন সাংসদ ছিলাম আমিও ওই কমিটির একজন সদস্য ছিলাম, সেই কমিটির একটা সভা এখানে করেছে। কিন্তু এই সভাতে এসে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন যে উত্তর পূর্বাঞ্চলের প্রায় 40টা এরকম এই আদিবাসীদের ভাষা, তিনি বলছেন এদের প্রত্যেককে দেবনাগরী এই অক্ষর স্ক্রিপ্ট নিয়ে তাদের ভাষা লিখতে হবে, প্রায় থ্রেট, হুমকির মতো। ऐसा नजरिया आरएसएस की सोच को दिखाता है। भाषा और लिपि के बारे में फैसले पूरी तरीके से संबंधित भाषा बोलने वाले समुदाय पर निर्भर होना चाहिए। ऊपर से कोई भी डायरेक्ट या इनडायरेक्ट दबाव मंजूर नहीं है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने कहा, लोगों को अपनी पसंद की लिपि में अपनी मातृभाषा को बचाने, प्रैक्टिस करने और फैलाने की पूरी आजादी मिलनी चाहिए। जितेंद्र चौधरी ने कहा, भाषा इंसान की पहचान का एक अहम हिस्सा है, इसीलिए भाषा और लिपि के मुद्दे पर किसी भी तरह की रोक के खिलाफ हमारी राय साफ है। ব্যবহার না করা হয় তাহলে এই ভাষাগুলো বিকাশের জন্য কোনো রকমের সাহায্য করা হবে না। এটা এক ধরনের ভাষা সন্ত্রাস, ভাষা সংস্কৃতির আধিপত্যবাদ। এটা আরএসএস এর চিন্তা ভাবনা প্রসূত। আমরা এর নিন্দা জানাচ্ছি। আজকেরই পবিত্র দিনে আব্দুল বরকত সালামদের শহীদান দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা আমাদের মাতৃভাষার স্বাধীনতা, যে স্ক্রিপ্ট হোক বা অন্য যা কিছু, সেই অংশের জনগণ তার সংখ্যাগরিষ্ঠ তারা যা চাইবেন সেটাই হবে সেই স্ক্রিপ্ট বা অন্য যে কোনো ধরনের
ভাষা সংক্রান্ত নীতি এর বিরুদ্ধে কোনো ধরনের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা কাজে আজকে যখন আমরা এই 21শে ফেব্রুয়ারি আমরা প্রতিপালন করছি, আজকের এই দিবসে যেমন শহীদদের স্মরণ করছি, সেই 52 হোক বা এই 61 হোক বা 75, তার সাথে আজকে যারা এই ভাষা উপর দমন নীতি চালিয়ে যেতে চাইছে তার বিরুদ্ধেও আমরা অঙ্গীকার ঘোষণা করছি। भाषाई बहुलता और सांस्कृतिक खासियत को बचाने के मामले में लिपि की बहस अब एक राजनीतिक मुद्दा बन चुकी है। इस बात के पक्का अंदाजा है कि क्या ये मुद्दा आने वाले दिनों में त्रिपुरा की राजनीति में और अहम भूमिका निभाएगा। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। शनिवार को रामचंद्र घाट विधानसभा क्षेत्र के बाइजलबाड़ी इलाके में बीजेपी जनजाति मोर्चा रैली को लेकर गहरी राजनीतिक तनाव फैल चुका है। जब हालात गर्माए तो कानून व्यवस्था को बनाए रखने के लिए पुलिस और सेंट्रल फोर्सेस को तैनात करना पड़ा। शनिवार को रामचंद्र घाट विधानसभा क्षेत्र के बैजलबाड़ी इलाके में बीजेपी के जनजाति मोर्चा की बुलाई गई रैली को लेकर राजनीतिक तनाव चरम पर पहुंच गया। तय कार्यक्रम को लेकर सुबह से ही इलाके में तनाव था। कथित तौर पर टिपरा मौथा के कार्यकर्ताओं और समर्थकों ने रैली में तोड़फोड़ करने के लिए विरोधी जुलूस निकाला, जिसमें मौथा के एमएलए रंजीत देबर्मा मौजूद थे। जैसे ही मंत्री विकास देबर्मा बैजलबाड़ी इलाके में पहुंचे, प्रदर्शनकारियों ने नारे लगाने शुरू कर दिए। धीरे धीरे हालात गर्मा गया। पुलिस और सेंट्रल रिजर्व पुलिस फोर्सेस के जवान कानून व्यवस्था बनाए रखने के लिए तुरंत मौके पर पहुंच गए। हालांकि सिक्योरिटी फोर्सेस की एक्टिविटी की वजह से एक बड़ा झड़प टल गया, लेकिन करीब 100 गाड़ियां काफी देर तक फंसी रही, जिससे आम लोगों को बहुत परेशानी उठानी पड़ी। उस दिन बीजेपी जनजाति मोर्चा की तय रैली लगभग फेल हो गई। इस घटना को लेकर इलाके में पॉलिटिकल टेंशन चरम पर है। एडीसी एरिया में ऐसे प्रोटेस्ट दिखाकर बीजेपी की तरक्की नहीं रोकी जा सकती। ट्राइबल वेलफेयर मिनिस्टर विकास देबर्मा ने कहा, रंजीत देबर्मा पहले भी एक्सट्रीमिस्ट एक्टिविटीज में शामिल रहे हैं और उनके खिलाफ लीगल प्रोसेस के जरिए एक्शन लिया जाएगा। सर तीन टाइम बाकी और तुम खाना खा बेलाई जे उजागनी एमएलए बरम गनां रंजीत देबर्मा जिनि पार्टीनि बाइक रैली तंगमानि जेकुनोनि संगठननि अधिकार दं जतनि न पुलिसनि पारमिशन नाजाक बाइक रैली खायनानि बागै तिनि चिनि बाइक रैली न बकासुका राजनीति खाने जतनि अधिकार दं राजनीति खायनानि जतनि अधिकार दं এই রামচন্দ্রঘাট কেমনিয়া রামচন্দ্রঘাট যতনি রামচন্দ্রঘাট তো তিনি जोंना आटपखा आगामी दिनों वो पाब्लिक रक बनो जवाब নাই आनी आह्वान राजनीति खाने जतनि अधिकार दं केबनी अधिकार न खर्ब खाइमिया ब एमएलए তিনি চিনি पॉलिटिकल पार्टीनि बाइक रैली तंगमानि ब आटपखा आगामी दिनों मनि जवाब माननाय साबसे जरा रमै नंगरो कसाजाक आं प्राय 1 घन्टा रमै कसाजाक তিনি চিনি বাইক রেলি তংমানি চিনি পারমিশন তং যতন তং বাইক রেলি পারমিশন তং কিন্তু ইলিগেল ভাবে তিনি চিনি বাইক রেলি ন বকাসুকা বাইক রেলি কে তাবুক চালু নাই जासन বাইক রেলি म চিংনাইনাই সিচুয়েশন তাম नायनाय चिंनायनाय বাইক রেলি जों खायनाय जों বাইক রেলি जों खायनाय सर बोटो सब रेपिस्ट नो सेन कोना माने अब पूरा रेपिस्ट करियो जगह। बाद में एमएलए रंजीत देबर्मा ने मौथा के प्रोटेस्ट का बचाव किया। सर तीन टाइम ने तुम खाना नंग खाओ जगह और खर्च रेपिस प्रसेनजित देबर्मा বা হাসতে পাইন বিনি রেপ কেস তঙ্গ 25 বছর ব খারি তংমানি বন সাল বুরুম বুরুম নগ বড় যে ফাইयै তুমको খাই তং ফাইমানি বেরাই তং ফাইমানি আর বিভিন্ন প্রোগ্রাম খাইও বিভিন্ন খাই তং অথচ পুলিশ কোর্টে রিপোর্ট পাঠকতা বিনে বন নাইতো বিমাইয়া তিনর जों मानखा बन जों पुलिसनो दाबि खाइका बन रमै नों कोर्ट चालु खाइदि हिनै चालानि दि हिनै पुलिस केन्तु रमे बन बरं और प्रोटेक्शन दि तनिका पुलिस बरं हा बरं और खारिने न बगे बर साइतो गइतं जों साका नों बन रमदि जों और बीजेपी नि रैली खाइने चिन कोन बादा करे बन प्रोग्राम खाइने कोन बादा करे किन्तु एकजन रेपिस्ट न नों और बन रमदि बन डिटेन खाइदि नों और रेपिस्ट न तातारि रमदि बन रमै एकजन बुरि जे रेप खाइजाका ब जस्टिस मानतो जों अब नायो
इसी बीच पूरी घटना को लेकर रामचंद्र घाट सब डिवीजन में पॉलिटिकल टेंशन बढ़ा हुआ है। पॉलिटिकल एनालिस्ट को डर है कि आने वाले TTAADC चुनावों को देखते हुए ऐसी घटनाएं फैल सकती है। इसी बीच स्थानीय एडमिनिस्ट्रेशन ने आज कहा कि हालात पर कड़ी नजर रखा जा रहा है और लॉ एंड ऑर्डर बनाए रखने के लिए जरूरी कदम उठाए गए हैं। ये रिपोर्ट न्यूज़ नाउ। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। राज्य की पॉलिटिक्स में तथाकथित आदि बीजेपी के बैनर तले सूर्यमुनि नगर में रामप्रसाद पाल की एक्टिविटीज को लेकर फिर से एक नई बहस छिड़ चुकी है। उनका हालिया पॉलिटिकल रुख, अलग प्रोग्राम और पार्टी संदेश से हटकर उठाए गए कदम अब ये सब पार्टी और सरकार पर सवाल उठा रहे हैं। सूर्यमुनि नगर चुनावी क्षेत्र के आसपास रामप्रसाद पाल के पॉलिटिकल रुख और स्ट्रेटेजी पर फिर से सवाल उठने लगे हैं। खासकर खुद को आदि बीजेपी के तौर पर स्थापित करने की उनकी कोशिशों के साथ साथ हाल के कुछ पॉलिटिकल कदमों ने एक बार फिर उनकी पोजीशन को बहस के सेंटर में ला दिया है। रामप्रसाद पाल पर आरोप है कि उन्होंने आदि बीजेपी नाम का इस्तेमाल किया और अलग अलग गैर कानूनी और गलत कामों के जरिए अपना पॉलिटिकल करियर बनाने के लिए इसे तोड़ मरोड़ के पेश किया। यह पता नहीं है कि तथाकथित आदि बीजेपी रामप्रसाद पाल ने लेफ्ट फ्रंट के पिछले 25 सालों के दौरान त्रिपुरा राज्य में कम से कम एक आंदोलन प्रोग्राम देखा है या नहीं। पार्टी के अपने ही वफादार कार्यकर्ताओं का एक हिस्सा 1993 से 2018 तक लेफ्ट फ्रंट के 25 सालों के दौरान तथाकथित आदि बीजेपी रामप्रसाद पाल के पॉलिटिकल प्रोग्राम पर सवाल खड़ा कर रहा है। बीजेपी के असली आदि कार्यकर्ताओं को याद नहीं है कि रामप्रसाद पाल ने इन 25 सालों के लेफ्ट फ्रंट सरकार के दौरान किसी भी एंटी लेफ्ट आंदोलन या चुनाव के बाद आतंकवाद के खिलाफ विरोध प्रदर्शन में हिस्सा लिया हो। लेफ्ट फ्रंट के दौरान रामप्रसाद पाल सूर्यमुनि नगर इलाके में रूलिंग CPIM को मैनेज करके कानूनी और गैर कानूनी कारोबार के जरिए एक बिजनेसमैन के तौर पर जाने जाते थे। 2018 के विधानसभा चुनाव में तथाकथित आदि बीजेपी ने बदलाव की हवा में अपना पंख फहराकर अपने राष्ट्रीय प्लेटफॉर्म को लागू करने का एक संसाधन ढूंढ लिया। 2018 की सत्ता विरोधी हवा में जब CPIM ने घाटी छोड़ दिया तो वो पूरी तरीके से बीजेपी बन गए और वहीं से असली खेल शुरू हुआ। इस इलाके के बेताज बादशाह रामप्रसाद पाल जो सूर्यमुनि नगर इलाके से बीजेपी के टिकट पर जीते थे और पिछले कुछ सालों में अपनी संपत्ति सैकड़ों गुना बढ़ा चुके हैं। आदि शब्द की महानता, त्याग, समर्पण और आत्म बलिदान से विरासत बन रहा है। इस मामले में विरासत बनाने के जनक सिद्धांतों और आदर्शों पर आधारित एक सुव्यवस्थित प्लेटफॉर्म बनाते हैं जो अगली पीढ़ी के वाहक होते हैं। इस मामले में बीजेपी के अंदरूनी लोग ही सवाल उठा रहे हैं कि रामप्रसाद पाल ने खुद को आदि बीजेपी बताकर प्रचार की आड़ में त्याग और बलिदान की कैसे विरासत बनाई है। लेकिन हाँ, इस तथाकथित आदि बीजेपी ने कुर्सी हथियाने की विरासत बनाने के लिए 14 मई 2022 को जो दंगे किए हैं उनका वीडियो 3 साल बाद भी इंटरनेट पर ट्रेंड कर रहा है। यह तथाकथित आदि बीजेपी नेता सपनों में भी नहीं सोच सकता कि कोई भी रामप्रसाद पाल एंड कंपनी की उस तरह की हकीकत को लिखने के लिए हिम्मत जुटाएगा जो 2018 से सूर्यमुनि नगर को अपना लीज पटाकर किया जा रहा है। लेफ्ट फ्रंट के 25 सालों के राज में CPIM को अपनी गोद में और जेब में भी रखने वाला रामप्रसाद पाल 2018 के बाद अल्ट्रा नेशनलिस्ट आदि बीजेपी नेता बन गए। भगवा नेता पर आरोप है कि उन्होंने पुलिस स्टेशन के नाक के नीचे आमतौली की स्कूल की जगह कब्जा करके नेशनल हाईवे के किनारे जगह बेच दी और वो प्रशासन को ठेंगा दिखाते रहे हैं। और कुछ नहीं तो फिर यह साफ है कि यह तथाकथित असली बीजेपी नेता सूर्यमुनि नगर में रामप्रसाद पाल एंड कंपनी के माफिया, जमीन की दखली, टोल वसूली, जबरन वसूली, तस्करी और स्मगलिंग के खिलाफ कदम उठाने वाले सीनियर पत्रकारों और एडिटर्स को सरेआम जान से मारने की धमकी देने की ताकत तो हासिल कर चुके हैं। लेकिन छत्ता गिरते ही वह असली बीजेपी नेता एक बार फिर से CPIM के साथ अपने आप जुड़ने पर बेताब हो चुके हैं। अगर कुछ नहीं तो ये तो तथाकथित आदि बीजेपी नेता रामप्रसाद पाल CPIM जनरल सेक्रेटरी के साथ ऑफिशियल लैंग्वेज रीजनल कॉन्फ्रेंस में अलग से शिलान्यास क्यों करेंगे, जहां राज्य की जमीनी और सबसे ऊंचे लेवल के बीजेपी अधिकारी केंद्रीय गृह मंत्री की मौजूदगी में शामिल हुए हैं। यह राज्य की राजनीति में एक गर्मागर्म बहस का मुद्दा बन चुका है। इतना ही नहीं, इस तथाकथित आदि बीजेपी रामप्रसाद पाल 22 फरवरी को अपने इलाके में होने वाले स्टेट ओलंपिक गेम्स में भी मौजूद नहीं रहेंगे। त्रिपुरा में जहां बीजेपी इस समय गंगा में बह रही है, राज्य के आम लोग जानना चाहते हैं कि यह आदि बीजेपी नेता CPIM स्टेट सेक्रेटरीट के साथ अलग से प्रोग्राम किस ब्लूप्रिंट को बनाने के लिए कर रहा है। रामप्रसाद पाल को लेकर विवाद सिर्फ
एक नेता के पर्सनल इमेज को लेकर नहीं है, बल्कि रामप्रसाद पाल की हाल की एक्टिविटी से त्रिपुरा के मौजूदा पॉलिटिकल स्ट्रक्चर की दिशा साफ हो चुकी है। आदि पहचान का दावा, उसके बाद सत्ता में आना, एक सीनियर पत्रकार और एडिटर को सरेआम जान से मारने की धमकी जैसी विवादित घटनाएं और एक विरोधी पार्टी के साथ मंच शेयर करना, इन सब ने रामप्रसाद पाल नाम को एक त्रिपुरा राज्य के बीजेपी के लिए करीबी नजरिए का विषय बना दिया है। आने वाले दिनों में पार्टी स्ट्रक्चर में उनकी स्थिति मजबूत रहती है या वे किसी नए समीकरण में जुड़ जाते हैं, ये जवाब उस बहस के विषय और भविष्य को तय करेगा। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। অটো আয়া সেটা বাড়ি দিয়ে দিছে গাড়িটা ঠিকভাবে বুঝে যাইতেছে অটোটা আয়া হ্যাঁ কি অটো আসলে এটা অটোটা এদিকে তো আছে অটোটা কি অটো মানে আপনারা কই দিয়ে দিলেছিলেন আমি বিশালগড় যাইতেছিলাম আগরতলার দিকে হ্যাঁ আগরতলার দিকে এটা কোন জায়গা এটা কারণ এটা তো ইয়াড়া পারিয়া সিপাহী জেলাটা পারিয়া সেটা কোনখানে সিপাহী জেলাটা পারিয়া কারেন্ট টুকি হ্যাঁ কারেন্ট কেউ আহত হয়েছিল কেউ সবাই ব্যথা পাইছে আমিও তো ব্যথা পাইছি বাড়ি গেছি গাড়ির সাথে যাত্রী মানে ফুল যাত্রী আছিল না হ্যাঁ ফুল যাত্রী গাড়ি পুরো ফুল শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। বিবেকানন্দ ময়দান, স্বামী বিবেকানন্দ ময়দান, আগরতলা শহরে এই ময়দান কিন্তু অনেক কিছুর সাক্ষী। সে কোনো নেতা এলে এখানে জমায়েত, কোনো অনুষ্ঠান হলে, বড় বড় অনুষ্ঠান, আমরা বিগত দিনে অনেক বড় বড় অনুষ্ঠান দেখেছি যেখানে প্রচুর প্রচুর লোকেরা এসে সমাগম করেছে, এক্সপো হয়েছে, বা যে কোনো এখন ঠিক এই মুহূর্তে কিন্তু একটা এক্সপো কিন্তু ওশিয়ান যারা মারমেড শো এটাও কিন্তু চলছে, প্রচুর লোক এসে ভিড় জমাচ্ছেন। এই স্বামী বিবেকানন্দ ময়দান সাক্ষী অনেক কিছুর, অনেক গল্পের, অনেক বিষয়ের, বা অনেক মেলা বা অনেক কিছু অনুষ্ঠানের। আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু স্বামী বিবেকানন্দ ময়দানে। আমি মীনাক্ষী আপনাদের স্বাগত জানাচ্ছি নিউজ নাওয়ের পর্দায়। আজকে এই মুহূর্তে কেন এখানে এসছি আপনাদের আমি দেখাবো, আমার সহযোদ্ধাকে বলবো একটু মাঠটা একটু ঘুরিয়ে দেখাতে। একটু নিচটা যদি দেখেন আপনারা, প্রচুর পরিমাণে নোংরা আবর্জনা পড়ে আছে। গত 11 ফেব্রুয়ারি এই ময়দানেই অনুষ্ঠান হয়েছিল। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এসেছিলেন শ্রী শিবরাজ সিং চৌহান। তিনি যখন এসেছিলেন প্রচুর ভিড় হয়েছিল, এখানেই অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানটি। এবার মাঠের অবস্থা দেখুন, মাঠের কি করুণ অবস্থা রয়েছে। প্রচণ্ড নোংরা আবর্জনা, ফুলমালা, বাঁশ, ফ্ল্যাক্স, কাঠ, কাচের টুকরো, বড় বড় কাচের টুকরো পড়ে আছে, লোহা কিভাবে পড়ে আছে দেখুন। আপনাদের সামনে এটা তুলে ধরছি, দেখুন আপনারা, চারদিকে বাঁশ, তারপর বাঁশ বাঁধার যে ফিতে কাপড়ের এগুলি পড়ে আছে। এবার আরেকটু সামনে আমার সহযোদ্ধাকে বলবো একটু ওই দিকটা ফোকাস করতে। এখানে খেলা চলছে, বাচ্চারা এখানে আসেন তাদের গার্জিয়ানদের সঙ্গে প্র্যাকটিস করার জন্য। ঠিক শুধু ওই জায়গাটাই যেখানে প্র্যাকটিস করা হচ্ছে, শুধু নেট যেখানে লাগানো এই জায়গাটাই পরিষ্কার রয়েছে, বাকি পুরো মাঠে খালি জলের বোতল, চিপস। এবার আরো দারুণ জিনিস, একটু এগিয়ে এই যে ভাবুন কি কি পড়ে আছে মাঠের মধ্যে। আর এই মাঠটাতেই সকালবেলা মানুষ আসে মর্নিং ওয়াক করতে,
বা দৌড়ে একটু স্বাস্থ্যকর পরিবেশে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য। আর ঠিক এই জায়গারই অবস্থা অস্বাস্থ্যকর অবস্থা হয়ে আছে। ঠিক দেখুন মাঠের মধ্যে কিন্তু অনেক বাচ্চারা আছে, গার্জিয়ানরা আছে, মাঝখানে বেশ ছেলেরা খেলছে, এখানে তার পড়ে আছে, তারের বান্ডেল পড়ে আছে, ফ্ল্যাক্স খোলা ওখানে পড়ে আছে, জলের বোতল ভর্তি, ওই দিকটায় পলি ব্যাগ, পুরো মাঠের করুণ অবস্থা। এবার প্রশ্ন হলো কে পরিষ্কার করবে এই মাঠটা? কে পরিষ্কার এই মাঠটাকে করবে? দ্বিতীয় প্রশ্ন, একটা বাচ্চার বা কোনো অভিভাবকের যদি হাত পা কাটে, কোনো চোট লাগে, এর দায়িত্ব কে নেবে? এইটাই ছিল আমাদের আসলে মূল উদ্দেশ্য। ঠিক ওখানে কিন্তু সাইডে কিন্তু চলছে মারমেড শো, প্রচুর লোক আসছে এখানের মধ্যে। যদি কারুর কোনো ধরনের ক্ষতি হয়, এবার বাঁশ কোপা হয়েছিল, দেখুন বড় বড় গর্ত, এই যে বড় বড় গর্ত। এবার দেখুন এই কাঠের টুকরোতে পিনগুলো কিভাবে লাগানো। ভাবুন, ছোট ছোট বাচ্চারা এবং গার্জিয়ানরা আসে এখানের মধ্যে, তাদের যদি কোনো ধরনের ক্ষতি হয়, চোট লাগে, এর দায়িত্ব কে নেবে? এটাই ছিল আমাদের প্রশ্ন। এই জন্যই মাঠটিকে তুলে ধরা আপনাদের সবার সামনে, যেখানে বাচ্চারা খেলাধুলা করে, এখানে বেশ ব্যাডমিন্টনের নেট লাগানো আছে, ক্রিকেটের নেট লাগানো আছে, ফুটবল হ্যান্ডবলের নেট লাগানো আছে, এখানে বাচ্চারা খেলাধুলা করে, গার্জিয়ানরা আসে। এই ছিল প্রশ্ন, দুটো প্রশ্ন, কে করবে এই মাঠ পরিষ্কার? 11 তারিখ যে সমাবেশ হয়ে গেছে, আজকে 21 ফেব্রুয়ারি, 11 ফেব্রুয়ারিতে হয়েছিল সমাবেশ, এখানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এসেছিলেন। এরপর আজ 21 ফেব্রুয়ারি, এই যে বলছিলাম কাচের টুকরো, এই যে বড় বড় কাচের টুকরো পড়ে আছে মাঠের মধ্যে। এবার ভাবুন কি অবস্থা, কোত্থেকে এলো এই কাচের টুকরো, বড় বড় কাচের টুকরো। আচ্ছা, প্যান্ডেল বানানো হয়েছিল, বাঁশ থাকতে পারে, ফুল মালা থাকতে পারে, কাপড় থাকতে পারে, দড়ি থাকতে পারে, ফ্লেক্স থাকতে পারে, কাচের বোতল, কাচের টুকরো, প্লাস ওই দিকটায় আপনারা দেখেছেন যে বিয়ারের বোতল ফেলে রাখা এখানে। এবার দুটো প্রশ্ন, কে মাঠ পরিষ্কার করবে? কেউ চোট লাগলে এই দায়ভার কে নেবে? এই ছিল আমার দুটো প্রশ্ন নিউজ নাওর তরফ থেকে। ক্যামেরায় আমার সহযোদ্ধা রাহুলের সাথে আমি মীনাক্ষী, নিউজ নাও। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদে। দীর্ঘ কূটনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তাজনিত স্থগিতাদেশের পর পুনরায় চালু হতে চলেছে আগরতলা, ঢাকা, কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। ট্রায়াল রান সফল হওয়ায় আগামী 28 ফেব্রুয়ারি থেকে নিয়মিত যাত্রা শুরুর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে দুদেশের মধ্যে যোগাযোগ ও আস্থার পুনর্গঠনের গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দীর্ঘ স্থবিরতার পর আবারও সচল হতে চলেছে আগরতলা, ঢাকা, কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। ট্রায়াল রান সম্পূর্ণ হওয়ার পর আগামী 28 ফেব্রুয়ারি থেকে পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। এই পদক্ষেপ কেবল একটি পরিবহন পরিষেবা পুনরায় চালুর প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি ভারত বাংলাদেশ সম্পর্ক
উত্তর পূর্ব ভারতের আঞ্চলিক অর্থনীতি এবং সীমান্ত নিরাপত্তা রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটে বহন করছে গুরুত্বপূর্ণ তাৎপর্য। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দ্বিপাক্ষিক সম্পর্কে যে অনিশ্চয়তা তৈরি হয় তার সরাসরি প্রভাব পড়ে ভিসা ও আন্তঃসীমান্ত পরিষেবায়। 2025 সালের ডিসেম্বরে ভিসা পরিষেবা স্থগিত হওয়া এবং বাস চলাচল বন্ধ থাকা দুদেশের নাগরিক পর্যায়ে যোগাযোগে আনে ভাটা। তবে বাংলাদেশে নবনির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ এবং প্রশাসনিক স্থিতিশীলতা ফিরে আসার পর দুদেশের মধ্যে আস্থা পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বাস পরিষেবা পুনরারম্ভ সেই প্রক্রিয়ার একটি দৃশ্যমান ফলাফল। এটি ইঙ্গিত করছে দ্বিপাক্ষিক যোগাযোগে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি প্রাধান্য পাচ্ছে এখন বলে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সময় আসলে সবই হবে ঠিক, কারণ একটা জায়গায় এই হাতটা উঠাস না জায়গায় কিন্তু কোনো সময় মোবাইলটা উঠাস না, অনেক সময় খারাপ ভালো এগুলো তো আসে, অন্ধকার থেকে আলো, আবার আলোর থেকে অন্ধকার, একটা সাময়িক অবস্থা হয়েছে। আমরাও বলেছি নতুন সরকার নির্বাচিত সরকার সেখানে এসছে, তো আশা করি আগামী দিন আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করছেন যে একজন আরেকজনকে ছাড়া চলবে না, ভারত বাংলাদেশকে ছাড়া চলবে না, আর বাংলাদেশও ভারতকে ছাড়া চলবে না। এই যে সিম্বায়োসিস যে একটা প্রক্রিয়া সেটা হওয়া উচিত, এটা ভালো, এটা শুভ লক্ষণ যে যে আবার নতুন করে চলার যে এটা শুরু হয়েছে, সেটা আগামী দিন অন্যান্য যে বিষয়গুলো আছে সেইগুলো আমি আশা করি সেটা। এই পরিষেবা পূর্বে স্থগিত হয়েছিল 2 দফায়। প্রথমত কোভিড-19 মহামারীর সময়, দ্বিতীয়ত বাংলাদেশে কথিত বাস দুর্ঘটনা ও জনতা আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে বন্ধ হয়ে পড়েছিল পরিষেবা। ভারতীয় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং বাংলাদেশে তৎকালীন অস্থির পরিস্থিতি বিবেচনায় ঢাকা আগরতলা বাস পরিষেবা বন্ধ রাখে কর্তৃপক্ষ। শনিবার সকালে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন প্রাঙ্গণ থেকে পুনরায় শুরু হয় ট্রায়াল রান, যা দেখা হচ্ছে প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনার অংশ হিসেবেই। দীর্ঘদিন যাবৎ আমাদের ঢাকা আগরতলা ইন্টারন্যাশনাল যে বাস সার্ভিস ছিল সেটা বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে সেটা বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে, তাও জানে। ইতিমধ্যে আমাদের যিনি মৈত্রী বাসের অপারেটর, বিশেষ করে মহাদেব দাস সহ অন্যান্য অফিসাররা আজকে আগরতলায় এসেছেন এবং তারা এই 2-4 দিন আমাদের ইন্টারন্যাশনাল বাস সার্ভিস ঢাকা আগরতলা তারা ট্রায়াল করবেন। আপ টু 27 তারিখ অবধি ট্রায়াল করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। 28 তারিখ থেকে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় সার্ভিস চালু হবে এবং সেই সঙ্গে এটাও আজকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের যে ভিসা হাইকমিশনার মানে আগরতলা এবং ঢাকা যে ভিসা হাইকমিশনার তারা ভিসা অফিসগুলি ওপেন করে দিয়েছেন, অর্থাৎ সরলীকরণ করে দিয়েছেন। ভিসা পাওয়ার ক্ষেত্রে আর কোনো প্রতিকূল অবস্থা থাকবে না। এই আমরা যারা যাত্রী সাধারণের কাছে অনুরোধ রাখবো, যদি ওনারা আমাদের আগরতলা থেকে ঢাকা যেতে চান বা কলকাতা ভায়া যেতে চান, সেখানে আমাদের এখান থেকে 28 তারিখ থেকে টিকিট ওপেন হবে, সেক্ষেত্রে আর কোনো রকম প্রতিকূল অবস্থা থাকবে না। ভৌগোলিকভাবে কৌশলগত আগরতলা ঢাকা কলকাতা রুটটি ত্রিপুরা থেকে কলকাতায় সরাসরি সড়কপথে পৌঁছতে হলে পেরোতে হয় দীর্ঘ চিকেন নেক করিডোর। সেখানে বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করলে সময় ও ব্যয় উভয়ই হ্রাস পায় উল্লেখযোগ্যভাবে। উত্তর পূর্ব ভারত ও পূর্ব ভারতের মধ্যে বাণিজ্য, চিকিৎসা, পর্যটন, শিক্ষা ও পারিবারিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রুট। সীমান্তবর্তী ব্যবসায়ী ও পর্যটন খাতের সঙ্গে যুক্তদের মতে এই পরিষেবা পুনরায় চালু হলে পুনরায় গতি আসবে স্থানীয় অর্থনীতিতে। এছাড়া বৃহত্তর আঞ্চলিক সংযোগ প্রকল্প বা BBIN করিডোর সংক্রান্ত কৌশলগত আলোচনাকেও সক্রিয় করতে পারে নতুন করে। সার্বিকভাবে বলতে গেলে আগরতলা ঢাকা কলকাতা বাস পরিষেবার পুনরারম্ভ কেবল পরিবহন অবকাঠামোর পুনর্জাগরণ নয়, দ্বিপাক্ষিক আস্থার পুনর্নির্মাণ, আঞ্চলিক সংযোগ কৌশলের পুনর্মূল্যায়ন এবং উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক স্বার্থের পুনর্বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ সূচক হলো এই পদক্ষেপ। পরিস্থিতি স্থিতিশীল থাকলে বৃহত্তর আঞ্চলিক একীকরণ ও উপ আঞ্চলিক সহযোগিতারও শক্তিশালী প্রতীক হয়ে উঠতে পারে এই সিদ্ধান্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
এদিকে সব বেইলি ব্রিজ সরিয়ে কংক্রিটের ব্রিজ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার সাউথ ত্রিপুরা বাস অনার্স অ্যাসোসিয়েশনের 35তম বছর উদযাপন উপলক্ষে ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জির মর্মর মূর্তি ও প্রবীণ বাস ব্যবসায়ীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বেইলি ব্রিজ ভেঙে দুর্ঘটনার আশঙ্কা থাকায় এই ক্ষেত্রে এবার কংক্রিটের পিলার দিয়ে ব্রিজ নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অফিসারদের বলেছি যতগুলো জায়গার মধ্যে এই যে লোহার ব্রিজগুলো আছে বেলি ব্রিজ সেগুলো সরাতে হবে এবং বেলি ব্রিজগুলো যেখানে মানে অলরেডি বাঁশ দিয়ে তৈরি সেখানে যেন স্থানান্তর করা যায়। ইচ্ছে করলে এগুলো মানে বোল্ট স্ক্রু বোল্টের বিষয় আছে, এগুলো ইজি খোলা যায়। অলরেডি আমি জিজ্ঞেস করেছি কোথায় কোথায় এখন পর্যন্ত লাগানো হয়েছে এবং সেগুলো যাতে আরসিসি পিলার দিয়ে বক্স কালভার্টের মতো করে এবং তারও কিন্তু কাজ শুরু হয়েছে। আমাদের সরকার এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছে। আজকে শহর থেকে আরম্ভ করে আপনারা ভাবুন, যখন এই যে আমাদের রিং রোডটা যখন অলরেডি ওয়েস্টার্ন বাইপাস যে রিং রোড সেটা কাজ শুরু হয়ে গেছে, এটারও অনুমোদন আমরা আসছে। এখানে যখন আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ডিম প্রজেক্ট যেটা আমরা এখানে একটা মল করছি, সেই মল যখন হবে সেটা তো আপনাদের যারা এখানে গাড়িগুলা চালায় তাদেরও লাভ হবে। এখানে আমাদের 16B+G সবচেয়ে উঁচু দালান আমরা তৈরি করছি গুর্খা বস্তিতে। সেটা একটা পেন্ডুলাম মুভমেন্ট, প্রায় 8.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে। আমাদের এখানে 5 স্টার হোটেল হচ্ছে, এখন 5 স্টার হোটেল একটা টাটা কোম্পানির সাথে হয়েছে। সেটা করলে 200 জনের লোকের এখানে সংস্থান হবে। কিন্তু ইনডাইরেক্টলি যারা গাড়ি চালায়, যারা বিদেশ থেকে লোক আসবে, এক একটা রুমের ভাড়া 4টা রুম এক্সক্লুসিভ রাখবে, যার ভাড়া 1.5 লাখ থেকে 2.5 লাখ। তো বিদেশ থেকে তাদের চার্টার প্লেন নিয়ে আসবে তারা, কারণ টাটা কোম্পানির এরকম আছে। তারা আসলে ওখানে বসে থাকবে না, ওরা যখন বিভিন্ন জায়গায় যাবে তখন তো আমার শ্রমিক ভাইরা বা মালিকরা তাদেরই লাভ হবে, বেভারেজ যারা সাপ্লাই করবে তারা হবে। আজকে একের পর এক আমাদের এই কাজগুলো আমরা করছি। আপনারা আগামী কিছুদিনের মধ্যেই অপারেশনাল হবে মৈত্রী সেতু। শনিবার স্বদেশী জাগরণ মঞ্চের অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শুধুমাত্র উত্তর পূর্বের প্রবেশদ্বারেই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ারও প্রবেশদ্বার হবে ত্রিপুরা। এক্ষেত্রে ব্যবহার করা হবে চিটাগাং বন্দরকে। রাজ্যের আর্থ সামাজিক পরিস্থিতির উন্নয়নে বিশেষ ভূমিকাও রাখবে এই সেতু বলেও এদিন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন ছোট এবং মাঝারি শিল্প উদ্যোগীদের অনুপ্রেরণা ও সংবর্ধনা সভার আয়োজন করা হয় রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে। नरेंद्र मोदी जी नॉर्थ ईस्टर्न के लिए अलग अलग सुविधा दिए हैं, स्पेशल एफर्ट्स इधर दे रहे हैं। उसी संदर्भ में कल हिंदी भाषा का 3000 लोगों का प्रोग्राम इधर लिया है। तो ये नॉर्थ ईस्ट में रखना, त्रिपुरा में वैसे इसमें एंकरेज देना। लास्ट ईयर भी नॉर्थ ईस्ट काउंसिल मीटिंग गवर्नर्स का, चीफ मुख्यमंत्री का इधर ही हुआ था। तो ऐसे धीरे धीरे अपना नॉर्थ ईस्ट में पर्टिकुलरली त्रिपुरा में ये कार्यक्रम हो रहा है, इसको बल दे रहा है प्रधानमंत्री। उसको एडवांटेज लेके आगे जाने का है और आगे वाले दिनों में अपन को ये नॉर्थ ईस्ट के लिए, नॉर्थ ईस्ट एशिया के लिए त्रिपुरा एक गेटवे बनने वाला है। अभी अपन ये बांग्लादेश से पोर्ट है, चित्तगांग पोर्ट जो है, पोर्ट के लिए ब्रिज हो गया था। उस टाइम पे पॉलिटिकल डिफरेंसेस उधर होने से वो इनॉग्रेशन नहीं हुआ। अभी उधर आए हैं, थोड़ी दिनों में वो इनॉग्रेशन होगा। वो इनॉग्रेशन होने के बाद ऊपर से असम से इधर आने का जरूरत नहीं है। अपने को पत्थर होना है, सीमेंट होना है, स्टील होना है। अपने को चिटगांग पोर्ट से जल्दी आएगा। खाली अपना त्रिपुरा नहीं, पूरे नॉर्थ ईस्ट के लिए एक गेटवे बनेगा। तो उसके लिए अपन तैयार रहना है, उसका एडवांटेज।
ভাষা ও লিপি প্রশ্নে নতুন করে রাজনৈতিক বিতর্কের আবহ তৈরি হয়েছে রাজ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে ভাষাগত আধিপত্যের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরার রাজনৈতিক পরিসরে ভাষা ও লিপি ইস্যু ঘিরে বিতর্কের আবহ তৈরি হয়েছে নতুন করে। কেন্দ্রের বিরুদ্ধে ভাষাগত আধিপত্য প্রচারের অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর এই বক্তব্য আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাম্প্রতিক ত্রিপুরা সফরের পর। বৃহস্পতিবার হাপানিয়ার আন্তর্জাতিক অন্দর প্রদর্শনী কেন্দ্রে পূর্ব, উত্তর পূর্ব ও উত্তর আঞ্চলিক রাজভাষা সম্মেলনের উদ্বোধনে যোগ দেন অমিত শাহ। সম্মেলনে ভাষা নীতি ও লিপি প্রসঙ্গে তাঁর মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্র চৌধুরী স্পষ্ট করে জানান, সরকারি ভাষা বিভাগ হিন্দি প্রচারে কাজ করবে, এই বিষয়ে আপত্তি নেই। তবে উত্তর পূর্বাঞ্চলের ভাষাগুলিকে দেবনাগরী লিপি গ্রহণের পরামর্শ দেওয়া হলে তা গ্রহণযোগ্য নয় বলেই মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। প্রাক্তন সাংসদ হিসেবে সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটিতে কাজের অভিজ্ঞতার উল্লেখ করে আঞ্চলিক ভাষার বিকাশকে নির্দিষ্ট একটি লিপির সঙ্গে শর্ত সাপেক্ষে যুক্ত করা হলে তা একটি অস্বস্তিকর বার্তা বহন করে বলে অভিযোগ করেন জিতেন্দ্র চৌধুরী। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলনেতা। উত্তর পূর্বাঞ্চল প্রায় 40টিরও বেশি আদিবাসী ভাষার নিবাস। প্রতিটি ভাষার নিজস্ব ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক ভিত্তি রয়েছে। দেবনাগরী লিপি গ্রহণের সঙ্গে উন্নয়ন বা সরকারি সহায়তাকে যুক্ত করার ইঙ্গিত এই সমৃদ্ধ ভাষাগত বৈচিত্র্যের প্রতি সুবিচার করে না বলেও মন্তব্য করেন তিনি। মাত্র গতকাল আমাদের দেশের যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয় আমাদের রাজ্য সফর করে গেছেন। আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটা রাজভাষা দপ্তর নামে একটা দপ্তর আছে হিন্দি প্রসারের জন্য, এতে কারো আপত্তি সেখানে নেই। আমি যখন সাংসদ ছিলাম আমিও ওই কমিটির একজন সদস্য ছিলাম। সেই কমিটির একটা সভা এখানে করেছে, কিন্তু এই সভাতে এসে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন যে উত্তর পূর্বাঞ্চলের প্রায় 40টা এরকম এই আদিবাসীদের ভাষা, তিনি বলছেন এদের প্রত্যেককে দেবনাগরী এই অক্ষর স্ক্রিপ্ট নিয়ে তাদের ভাষা লিখতে হবে, প্রায় থ্রেট, হুমকির মতো। এই ধরনের দৃষ্টিভঙ্গি আরএসএস এর আদর্শিক অবস্থানের প্রতিফলন। ভাষা ও লিপি সংক্রান্ত সিদ্ধান্ত একান্তভাবেই সংশ্লিষ্ট ভাষাভাষী সম্প্রদায়ের ওপর নির্ভরশীল হওয়া উচিত। উপর থেকে কোনো প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মানুষের নিজস্ব পছন্দের লিপিতে মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও প্রসারের পূর্ণ স্বাধীনতা থাকা অপরিহার্য। ভাষা মানুষের আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তাই ভাষা ও লিপির প্রশ্নে যে কোনো ধরনের চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট, উল্লেখ করেন জিতেন্দ্র চৌধুরী। ব্যবহার না করা হয় তাহলে এই ভাষাগুলো বিকাশের জন্য কোনো রকমের সাহায্য করা হবে না। এটা এক ধরনের ভাষা সন্ত্রাস, ভাষা সংস্কৃতির আধিপত্যবাদ। এটা আরএসএস এর চিন্তা ভাবনা প্রসূত। আমরা এর নিন্দা জানাচ্ছি। আজকেরই পবিত্র দিনে আব্দুল বরকত সালামদের শহীদান দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা আমাদের মাতৃভাষার স্বাধীনতা, যে স্ক্রিপ্ট হোক বা অন্য যা কিছু, সেই অংশের জনগণ তার সংখ্যাগরিষ্ঠ তারা যা চাইবেন সেটাই হবে সেই স্ক্রিপ্ট বা অন্য যে কোনো ধরনের ভাষা সংক্রান্ত নীতি। এর বিরুদ্ধে কোনো ধরনের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা আজকে যখন আমরা এই 21শে ফেব্রুয়ারি আমরা প্রতিপালন করছি, আজকের এই দিবসে যেমন শহীদদের স্মরণ করছি, সেই 52 হোক বা এই 61 হোক বা 75, তার সাথে আজকে যারা এই ভাষা ওপর দমন নীতি চালিয়ে যেতে চাইছে তার বিরুদ্ধেও আমরা অঙ্গীকার ঘোষণা করছি। ভাষাগত বহুত্ব ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার প্রশ্নে লিপি বিতর্ক বর্তমানে হয়ে উঠেছে একটি রাজনৈতিক ইস্যু। আগামী দিনে ত্রিপুরার রাজনীতিতে এই বিষয়টি আরো সুরে চড়াবে কিনা তা নিয়ে চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
রাজ্য রাজনীতিতে তথাকথিত আদি বিজেপির ব্যানারকে সামনে রেখে সূর্যমণিনগরের রামপ্রসাদ পালের কার্যকলাপকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। তার সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান, পৃথক কর্মসূচি এবং দলীয় বার্তার বাইরে পদক্ষেপ এসবই এখন প্রশ্নের মুখে ফেলেছে দল এবং সরকারকে। আদি পরিচয়ের রাজনৈতিক তাৎপর্য, দলীয় শৃঙ্খলা এবং ভবিষ্যৎ সমীকরণ সব মিলিয়ে বিষয়টি এখন কেবল ব্যক্তিকে ঘিরে নয়, বরং তা হয়ে উঠেছে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের অংশ। সূর্যমণিনগর কেন্দ্রকে ঘিরে রামপ্রসাদ পালের রাজনৈতিক অবস্থান ও কৌশল নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে। বিশেষ করে নিজেকে আদি বিজেপি হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টার পাশাপাশি সাম্প্রতিক কিছু রাজনৈতিক পদক্ষেপ আবারও একবার বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে তার অবস্থানকে। আদি বিজেপি নামকে ব্যবহার করে এবং তাকে বিকৃত করে বিভিন্ন অবৈধ এবং অনৈতিক কাজকর্মের মধ্য দিয়ে নিজের পলিটিক্যাল ক্যারিয়ারকে দাঁড় করিয়েছেন বলে অভিযোগ রামপ্রসাদ পালের বিরুদ্ধে। বিগত 25 বছরে বামফ্রন্টের সময়কালে তথাকথিত আদি বিজেপি রামপ্রসাদ পালের ন্যূনতম একটি আন্দোলন কর্মসূচির সাক্ষী ত্রিপুরা রাজ্যে রয়েছে কিনা তা জানা নেই তথ্যবিজ্ঞ মহলে। 1993 সাল থেকে 2018 সালের 25 বছরের বামফ্রন্টের সময়কালে তথাকথিত আদি বিজেপি রামপ্রসাদ পালের রাজনৈতিক কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলছেন খোদ দলের একাংশ নিষ্ঠাবান কর্মী। 25 বছরের এই বামফ্রন্টের সময়কালে নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদ বা বাম বিরোধী কোনো আন্দোলনে রামপ্রসাদ পালের অংশগ্রহণ স্মরণ করতে পারছেন না ভারতীয় জনতা পার্টির সত্যিকারের আদি কার্যকর্তারা। বামফ্রন্টের সময়ে শাসক সিপিআইএমকে ম্যানেজ করে বৈধ অবৈধ ব্যবসার মাধ্যমে সূর্যমণিনগর এলাকায় একজন ব্যবসায়ী বলে পরিচিত ছিলেন রামপ্রসাদ পাল। 2018 বিধানসভা নির্বাচনে পালা বদলের হাওয়ায় গা এলিয়ে দিয়ে নিজের পলিটিক্যাল প্ল্যাটফর্ম আদায় করার রসদ খুঁজে পান তথাকথিত এই আদি বিজেপি। প্রতিষ্ঠান বিরোধী হওয়ায় 2018 সালে যেখানে ঘটি সহ বিসর্জন হয় সিপিআইএম এর, তখনই তিনি হয়ে পড়েন পুরোদস্তুর বিজেপি। আর সেখান থেকেই শুরু হয় আসল খেলা। সূর্যমণিনগর এলাকা থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে গত কয়েক বছরে নিজের সম্পদ কিভাবে কয়েকশো গুণ বাড়িয়ে নিয়েছেন এই এলাকার মুকুটহীন সম্রাট রামপ্রসাদ পাল তা শোনা যায় এলাকায় কান পাতলে। আদি শব্দের মাহাত্ম্য হলো ত্যাগ, সমর্পণ এবং আত্মবলিদান। এর মাধ্যমে লিগেসি তৈরি করা। এই ক্ষেত্রে লিগেসি তৈরি করার জনকরা নীতি আদর্শকে ভিত্তি করে সুসংহত একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যান, যার ধারক এবং বাহক হয় পরবর্তী প্রজন্ম। এক্ষেত্রে নিজেকে আদি বিজেপি বলে প্রচারের ঝাঁক পিটিয়ে কি ধরনের ত্যাগ, সমর্পণ এবং আত্মবলিদানের লিগেসি তৈরি করেছেন রামপ্রসাদ পাল তা নিয়ে প্রশ্ন উঠছে খোদ বিজেপির অন্দরমহলে। তবে হ্যাঁ, চার দখলের লিগেসি তৈরি করার জন্য 2022 সালের 14 মে যে তাণ্ডব লীলা চালিয়েছিলেন এই তথাকথিত আদি বিজেপি, তার ভিডিও 3 বছর পরেও ট্রেন্ডিং এ রয়েছে নেট দুনিয়ায়। 2018 সালের পর থেকে সূর্যমণিনগরকে নিজের ইজারা হিসেবে প্রচার করে যে ধরনের কার্যকলাপ সংগঠিত করে চলেছেন রামপ্রসাদ পাল অ্যান্ড কো, তার বিরুদ্ধে আঙুল তোলার মতো সাহস কেউ করতে পারেন বলে স্বপ্নেও ভাবতে পারেন না তথাকথিত এই আদি বিজেপি নেতা। বামফ্রন্টের 25 বছরের সময়কালে সিপিআইএম কে কোলে পিঠে এমনকি পকেটে রেখে চলা রামপ্রসাদ পালই 2018 পর হয়ে গেলেন অতি রাষ্ট্রবাদী আদি বিজেপি নেতা। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে থানার নাকের ডগায় আমতলী স্কুলের জায়গা দখল করে জাতীয় সড়কের পাশে ভিটি বিক্রির অভিযোগ উঠেছে মার্কা ঘেরুয়া নেতার বিরুদ্ধে। আর কিছু না হোক, সূর্যমণিনগরে রামপ্রসাদ এন্ড কোংয়ে মাফিয়াগিরি, জমি দালালি, তোল্লা আদায়, চাঁদাবাজি, পাচার এবং চোরা চক্রের বিরুদ্ধে কলম ধরার অপরাধে বরিষ্ঠ সাংবাদিক সম্পাদককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেবার ক্ষমতা অর্জন করেছেন তথাকথিত এই আদি বিজেপি নেতা, তা আজ জলের মতো পরিষ্কার। তবে মৌচাকে ঢিল পড়তেই এক সময় কোলে পিঠে এবং পকেটে রাখা সিপিআইএম এর সঙ্গ পেতে আবারও একবার মরিয়া হয়ে উঠেছেন এই আদি বিজেপি নেতা। তাই যদি না হয় তাহলে রাজভাষা আঞ্চলিক সম্মেলনে যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সেখানে যোগদান করেছিলেন রাজ্যের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ের বিজেপি কর্মকর্তারা, সেখানে কেন সিপিআইএম সাধারণ সম্পাদকের সঙ্গে আলাদাভাবে অন্য একটি ভূমি পূজনে অনুষ্ঠানের আয়োজন করবেন তথাকথিত এই আদি বিজেপি রামপ্রসাদ পাল, তা নিয়ে জোর বিতর্ক চলছে রাজ্য রাজনীতিতে। শুধু তাই নয়, তারই এলাকায় যেখানে 22 ফেব্রুয়ারি উদ্বোধন হতে চলেছে স্টেজ অলিম্পিক গেমস, সেখানেও উপস্থিত থাকবেন না তথাকথিত এই আদি বিজেপি রামপ্রসাদ পাল। ত্রিপুরাতে বর্তমানে যেখানে ভারতীয় জনতা পার্টির ভরা গাঙে বইছে জোয়ার, সেখানে সিপিআইএম রাজ্য সম্পাদকের সঙ্গে আলাদা কর্মসূচি করে কি ধরনের ব্লুপ্রিন্ট রচনা করছেন
এই আদি বিজেপি নেতা, তা জানতে চাইছেন রাজ্যের সাধারণ মানুষ। রামপ্রসাদ পালকে ঘিরে বিতর্ক কেবল একজন নেতার ব্যক্তিগত ভাবমূর্তি নিয়ে নয়, ত্রিপুরার বর্তমান রাজনৈতিক কাঠামোর দিক নির্দেশও স্পষ্ট করছে রামপ্রসাদ পালের সাম্প্রতিক কার্যকলাপ। আদি পরিচয়ের দাবি, ক্ষমতার পরবর্তী উত্থান, বরিষ্ঠ সাংবাদিক সম্পাদককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির মতো বিতর্কিত ঘটনা এবং প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে মঞ্চ ভাগ, সব মিলিয়ে রামপ্রসাদ পাল নামটি ত্রিপুরা প্রদেশ বিজেপির জন্য এখন হয়ে উঠেছে সূক্ষ্ম পর্যবেক্ষণের বিষয়। আগামী দিনে তার অবস্থান দলীয় কাঠামোর ভেতরে কতটা দৃঢ় থাকে নাকি নতুন সমীকরণের দিকে মোড় নেয়, সেই উত্তরেই নির্ধারণ করবে এই বিতর্কের ভবিষ্যৎ। রিপোর্ট, নিউজ নাও। রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বাইজাল বাড়ি এলাকায় ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার র্যালিকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয় শনিবার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বাইজাল বাড়ি এলাকায় শনিবার রাজনৈতিক উত্তেজনার পারদে চলল ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার ডাকা র্যালিকে ঘিরে। নির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে চাপা উত্তেজনা বিরাজ করছিল এলাকায়। অভিযোগ, র্যালি বানচালের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল সংগঠিত করেন তীব্রামথা কর্মী সমর্থকেরা, যেখানে উপস্থিত ছিলেন মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। মন্ত্রী বিকাশ দেববর্মা বাইজালবাড়ি এলাকায় পৌঁছতে স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইন শৃঙ্খলা রক্ষায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ানরা। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হলেও প্রায় শতাধিক যানবাহন দীর্ঘক্ষণ আটকে পড়ে, ফলে চরম ভোগান্তির সৃষ্টি হয় সাধারণ মানুষের। বিজেপি জনজাতি মোর্চা নির্ধারিত র্যালি কার্যত ভেস্তে যায় এদিন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরো ঘনীভূত হয় এলাকায়। এডিসি এলাকায় এভাবে বিক্ষোভ দেখিয়ে বিজেপির অগ্রযাত্রা রোখা যাবে না। রঞ্জিত দেববর্মা অতীতে উগ্রবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন এবং আইনানুগ প্রক্রিয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। বেলায় যে উজাগানি এমএলএ বরম গোনাं रन्जित देबबर्मा चिनी पार्टीनि बाइक रैली तंगमानि जेकुनोनि संगठननि अधिकार दं जतनिनो पुलिसनि पारमिशन नाजाक बाइक रैली खायनानि बागै तिनि चिनी बाइक रैलिनो बकासुका राजनीति खायनानि जतनिनो अधिकार दङ राजनीति खायनानि जतनिनो अधिकार दङ এই রামচন্দ্রঘাট কেবনিয়া রামচন্দ্রঘাট যতনি রামচন্দ্রঘাট তো তিনি চিংনা আটপক্ষা আগামী দিনও পাবলিক রক বন জবাব নাই আনি আহ্বান রাজনৈতিক খানে যতনের অধিকার দং কেবনি অধিকার খর্ব খাইমিয়া ব এমএলএ তিনি চিনি পলিটিক্যাল পার্টিনি বাইক রেলি তংমানি ব আটপক্ষা আগামী দিনও মনে জবাব মাননাই 7 বছর যারা রমাই নং কাসাজাক আং প্রায় 1 ঘন্টা রমাই কাসাজাক তিনি চিনি বাইক রেলি তংমানি চিনি পারমিশন দङ যতন দङ বাইক রেলি পারমিশন দङ কিন্তু ইলিগেল ভাবে তিনি চিনি বাইক রেলি ন বকাসুকা বাইক রেলি কে তাবুক চালু নাই যাসা বাইক রেলি ম চিংনাইনাই সিচুয়েশন তাম নাইনাই চিংনাইনাই বাইক রেলি চিং খাইনাই जों বাইক রেলি চিং খাইনাই স্যার বটো সাব রেপিস ন চেং কোনা মানে আপ পুরো রেপিস করিও জায়গা। পরবর্তী সময়ে মথার এই বিক্ষোভ নিয়ে সাফাই গাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। স্যার তিনি টামনে টুংছলা না খাও জায়গা অরংখা অর খরচে রেপিস প্রসেনজিৎ দেববর্মা বা হাসতে পাইনো বিনি রেপ কেস তঙ্গ 25 বছর ব খারি তংমানি বন সাল বুরুন বুরুন নগো বড় যে ফাইয়ে তুমকো খাইতং ফাইমানি বেরাই তং ফাইমানি আর বিভিন্ন প্রোগ্রাম খাইও বিভিন্ন কো খাইতং অথচ পুলিশ কোর্টে রিপোর্ট পাঠকতা বিনে বন নাইতবি মাইয়া তিনর সিং মানখা বন সিং পুলিশ ন দাবি খাইকা বন রমই নং কোর্ট চালু খাই দিনে চালানি দিনে পুলিশ কিন্তু রমিয়া বন বরং আর প্রোটেকশন দি তনিকা পুলিশ বরং ন হ্যাঁ বরং খারিনে বেগে বর চাইতবি তং जों साका नोंबोनो रमदि जों और बीजेपी नि रैली खाइनार चिन कोन बादा करे बंनि प्रोग्राम खाइनार कोन बादा करे किंतु एकजन रेपिस न नों और बनो रमदि बनो डिटेन खालायदि नों और रेपिस न तातारि रमदि बनो रमै एकजन बुरि जे रेप खाइजाका ब জাস্টিস मानतो जों आबो नायो। এদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে রামচন্দ্রঘাট মহকুমায় তীব্র আকার ধারণ করেছে রাজনৈতিক চাপানোতর। আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে এই ধরনের ঘটনা বিস্তার লাভ করতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের।
এদিকে পরিস্থিতির ওপর কড়া নজরদারি চলছে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে এদিন জানিয়েছে স্থানীয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছে এই মুহূর্তের শেষ খবরে। মাতৃভাষার বিকাশ এবং এর প্রচার প্রসারে দিতে হবে গুরুত্ব। এক্ষেত্রে ভূমিকা নিতে হবে আজকের যুব সমাজকেও। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই জানালেন রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। এদিন রাজধানীর সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাজ্যভিত্তিক এক অনুষ্ঠানের অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। এই যুব সমাজে কিন্তু আগামী দিনে আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষার উত্তরাধিকারী। তো স্বাভাবিক কারণে আজকে আমাদের দিন পাল্টেছে, আজকে ডিজিটালাইজেশনের যুগ, আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এআই এর যুগ। আজকে প্রযুক্তি দ্রুততার সাথে, দ্রুত গতিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আজকে এগিয়ে যাচ্ছে। সুতরাং তার মাঝে আমাদের এই আঞ্চলিক ভাষাগুলো কিংবা মাতৃভাষাগুলো যেন হারিয়ে না যায়, বরং এই সমস্ত প্রযুক্তির হাত ধরে বা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন সম্ভাবনার দুয়ার যাতে আগামী দিনে আমাদের এই মাতৃভাষার উন্মুক্ত হয়, এই দায়িত্ব কিন্তু আমাদের যুব সমাজের। সুতরাং এই যুব সমাজ এই প্রযুক্তির সাথে আমাদের এই মাতৃভাষাকে অক্ষত রেখে যাতে নতুন নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য যুব সমাজকে একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগামী কিছুদিনের মধ্যেই অপারেশনাল হবে মৈত্রী সেতু। শনিবার স্বদেশী জাগরণ মঞ্চের অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শুধুমাত্র উত্তর পূর্বের প্রবেশদ্বারই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ারও প্রবেশদ্বার হবে ত্রিপুরা। এক্ষেত্রে ব্যবহার করা হবে চিটাগাং বন্দরকে। রাজ্যের আর্থসামাজিক পরিস্থিতির উন্নয়নে বিশেষ ভূমিকাও রাখবে এই সেতু বলেও এদিন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন ছোট এবং মাঝারি শিল্প উদ্যোগীদের অনুপ্রেরণা ও সংবর্ধনা সভার আয়োজন করা হয় রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে। नरेंद्र मोदी जी नॉर्थ ईस्टर्न के लिए अलग अलग सुविधा दिए हैं, स्पेशल एफर्ट्स इधर दे रहे हैं। उसी संदर्भ में कल हिंदी भाषा का 3000 लोगों का प्रोग्राम इधर लिया है। तो ये नॉर्थ ईस्ट में रखना, त्रिपुरा में वैसे इसमें एंकरेज देना। लास्ट ईयर भी नॉर्थ ईस्ट काउंसिल मीटिंग गवर्नर्स का, चीफ मुख्यमंत्री का इधर ही हुआ था। तो ऐसे धीरे धीरे अपना नॉर्थ ईस्ट में पर्टिकुलरली त्रिपुरा में ये कार्यक्रम हो रहा है, इसको बल दे रहा है प्रधानमंत्री, उसको एडवांटेज लेके आगे जाने का है।
और आगे वाले दिनों में अपन को ये नॉर्थ ईस्ट के लिए, नॉर्थ ईस्ट एशिया के लिए त्रिपुरा एक गेटवे बनने वाला है। अभी अपन ये बांग्लादेश से पोर्ट है, चित्तगांग पोर्ट जो है, पोर्ट के लिए ब्रिज हो गया था। उस टाइम पे पॉलिटिकल डिफरेंसेस उधर होने से वो इनॉग्रेशन नहीं हुआ। अभी उधर आए हैं, थोड़ी दिनों में वो इनॉग्रेशन होगा। वो इनॉग्रेशन होने के बाद ऊपर से असम से इधर आने का जरूरत नहीं है। अपने को पत्थर होना है, सीमेंट होना है, स्टील होना है। अपने को चिटगांग पोर्ट से जल्दी आएगा। खाली अपना त्रिपुरा नहीं, पूरे नॉर्थ ईस्ट के लिए एक गेटवे बनेगा। तो उसके लिए अपन तैयार रहना है। उसका एडवांस অফিসারদের বলেছি যতগুলো জায়গার মধ্যে এই যে লোহার ব্রিজগুলো আছে, বেলি ব্রিজ, সেগুলো সরাতে হবে। এবং বেলি ব্রিজগুলো যেখানে মানে অলরেডি বাঁশ দিয়ে তৈরি, সেখানে যেন স্থানান্তর করা যায়। ইচ্ছে করলে এগুলো মানে স্ক্রু বোল্টের বিষয় আছে, এগুলো ইজি খোলা যায়। অলরেডি আমি জিজ্ঞেস করেছি কোথায় কোথায় এখন পর্যন্ত লাগানো হয়েছে, এবং সেগুলো যাতে আরসিসি পিলার দিয়ে বক্স কালভার্টের মতো করে, এবং তারও কিন্তু কাজ শুরু হয়েছে। আমাদের সরকার এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছে। আজকে শহর থেকে আরম্ভ করে আপনারা ভাবুন, যখন এই যে আমাদের রিং রোডটা যখন অলরেডি ওয়েস্টার্ন বাইপাস যে রিং রোড, সেটা কাজ শুরু হয়ে গেছে, এটারও অনুমোদন আমরা আসছে। এখানে যখন আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ডিম প্রজেক্ট, যেটা আমরা এখানে একটা মল করছি, সেই মল যখন হবে সেটা তো আপনাদের যারা এখানে গাড়িগুলা চালায় তাদেরও লাভ হবে। এখানে আমাদের 16B+G সবচেয়ে উঁচু দালান আমরা তৈরি করছি গুর্খা বস্তিতে। সেটা একটা পেন্ডুলাম মুভমেন্ট, প্রায় 8.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে। আমাদের এখানে 5 স্টার হোটেল হচ্ছে, এখন 5 স্টার হোটেল একটা টাটা কোম্পানির সাথে হয়েছে। সেটা করলে 200 জনের লোকের এখানে সংস্থান হবে। কিন্তু ইনডাইরেক্টলি যারা গাড়ি চালায়, যারা বিদেশ থেকে লোক আসবে, এক একটা রুমের ভাড়া 4টা রুম এক্সক্লুসিভ রাখবে, যার ভাড়া 1.5 লাখ থেকে 2.5 লাখ। তো বিদেশ থেকে তাদের চার্টার প্লেন নিয়ে আসবে তারা, কারণ টাটা কোম্পানির এরকম আছে। তারা আসলে ওখানে বসে থাকবে না, ওরা যখন বিভিন্ন জায়গায় যাবে তখন তো আমার শ্রমিক ভাইরা বা মালিকরা তাদেরই লাভ হবে, বেভারেজ যারা সাপ্লাই করবে তারা হবে। আজকে একের পর এক আমাদের এই কাজগুলো আমরা করছি। আপনারা এর মধ্যে 1 বছরের মধ্যে আপনারা শুনলে অবাক হবেন যে এখানে এই কয়েক বছরের মধ্যে এত ডেভেলপমেন্ট আমরা করছি এখানে, যে সেটা যদি আমি আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ত্রিপুরার ক্রীড়া ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে চলেছে স্টেট গেমস 2026 এর মাধ্যমে। প্রথমবারের মতো 22 ফেব্রুয়ারি আয়োজিত এই রাজ্য স্তরের ক্রীড়া আসর দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত ক্রীড়াবিদদের অংশগ্রহণে এবারের স্টেট গেমসে মোট 18টি ইভেন্ট অন্তর্ভুক্ত হয়েছে। ক্রীড়া বিকাশকে ত্বরান্বিত করা এবং নতুন প্রজন্মকে বহুমুখী খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে এই বৃহৎ উদ্যোগ। এবারের আসরের বিশেষ আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে গলফ। ত্রিপুরায় গলফ এখনও নবীন খেলা হলেও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন হয়েছে প্রতিযোগিতা আয়োজনের যাবতীয় প্রস্তুতি। আগামী 23 ও 24 ফেব্রুয়ারি আগরতলার শালবাগানে অবস্থিত তাস্কর বিএসএফ গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে গলফ ইভেন্ট। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত মোট 20 জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন এই প্রতিযোগিতায়। নির্বাচন প্রক্রিয়ায় খেলোয়াড়দের দক্ষতা, প্রশিক্ষণ এবং খেলার মানদণ্ডকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যাতে বজায় থাকে প্রতিযোগিতার মান উচ্চ স্তরে। ত্রিপুরায় গল্ফের মতো কৌশল নির্ভর ও সম্ভাবনাময় খেলার অন্তর্ভুক্তি রাজ্যের ক্রীড়া পরিমণ্ডলে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানিয়েছে গলফ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা। স্টেট গেমস এর মাধ্যমে রাজ্যের ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে জাতীয় স্তরে সাফল্য অর্জনের পথ আরও সুগম হবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেছে গলফ অ্যাসোসিয়েশন অফ
ত্রিপুরা। इंटरनेशनल मातृ दिवस है, आप सब जानते हैं, और इसका इतिहास भी सबको मालूम है। और सबका अपना अपना जो मातृभाषा है उसमें हमेशा बात करना चाहिए। कल गृहमंत्री जी ऑलरेडी बोल चुके हैं, उन्होंने कहा कि पहले अपने घर में अपना मातृभाषा से सब बच्चे से बात करना चाहिए, घर में मातृभाषा से बात करना चाहिए। नहीं तो अपना जो परंपरा है, जो इतिहास है और जो हमारा संस्कृति है वो भूल जाए। ये एक नया दिशा उन्होंने कल कहा, और मैं समझता हूँ ये मातृभाषा उनके साथ जो कल उन्होंने कहा इसके साथ काफ़ी इसका मैसेज भी दिए। और मैं इसलिए आज मातृभाषा दिवस के उपलक्ष्य में मैं पूरा त्रिपुरावासी को मैं शुभेच्छा देना चाहता हूँ। और जो माननीय गृहमंत्री जी कल बताया उस हिसाब से सबको पहले अपना मातृभाषा, उसके बाद जो अपना बाहर का जो भाषा है दूसरा भाषा, ये चाहे हिंदी भाषा हो, ये चाहे दूसरा भाषा हो, भाषा जानने में तो कोई दिक्कत नहीं है, अंग्रेजी भी आप जान सकते हो, लेकिन पहले मातृभाषा, उसमें कोई माने ये नहीं होगा, कॉम्प्रोमाइज़ नहीं होगा। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। অলিতে গলিতে বেড়ে ওঠা নেশা সাম্রাজ্য কঠোরভাবে প্রতিরোধ এবং পরীক্ষার মরশুমে গভীর রাত পর্যন্ত শব্দদূষণ রোধের দাবিতে ডেপুটেশন প্রদান করল বাম গণতান্ত্রিক ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই। শনিবার রামনগর আউটপোস্টের ওসির সঙ্গে সাক্ষাৎ করে লিখিত দাবিপত্র তুলে দেয় সংগঠনের একটি প্রতিনিধি দল। বিভিন্ন পাড়া মহল্লায় নেশা জাতীয় দ্রব্যের অবাধ বিস্তার যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। এই প্রবণতা রুখতে নিয়মিত টহলদারি বৃদ্ধি, সন্দেহভাজন আস্তানায় নজরদারি এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠন। একই সঙ্গে বর্তমানে চলমান পরীক্ষার মরশুমে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে মাইক ও ডিজে ব্যবহারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠন। নেশা এবং জুয়া কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই যে পাচার বাণিজ্য, নেশা বাণিজ্যটা বন্ধে পুলিশকে একটা সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে। আমরা দেখলাম এই সময়ের মধ্যে জিরানিয়া রেলকাণ্ডের পর আগরতলা শহরেও গত কিছুদিন আগে রেলের ওয়াগন ভর্তি নেশা সামগ্রী ধরা পড়ল। ফলে পুলিশের সামনে এই ঘটনাগুলি হচ্ছে এবং পুলিশ প্রশাসন এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করছে না। যারাই অবৈধ এই নেশা সাম্রাজ্য বিস্তারে ভূমিকা গ্রহণ করছে পুলিশ জানে এগুলি, পুলিশ জানার পরও কেবলমাত্র শাসক দলের অঙ্গলি হেলনে কাজ করছে পুলিশ। নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে আমরা দাবি জানাচ্ছি তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয় পয়েন্টটা কী আছে, রাজনৈতিক সন্ত্রাস রোধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকে যেখানেই আমরা লক্ষ্য করছি যে প্রতিবাদের ভাষা প্রতিরোধ তৈরি করছে, সেখানেই শাসক দলের আক্রমণ, সন্ত্রাস এগুলি নেমে আসছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসন্ন, কোথাও কোথাও এর মধ্যেই শুরু হবে পরীক্ষাগুলি। এবং আমরা দেখছি যে আমাদের রাজ্যের একটা অদ্ভুত কালচার এই সময়ের মধ্যে আমদানি হয়েছে যে কালী পুজো হবে ডিজে অর্কেস্ট্রা, দুর্গা পুজো হবে ডিজে অর্কেস্ট্রা, স্বাভাবিক। ফলে উৎসব হবে, উৎসবের মধ্যে মানুষ আনন্দ করবে, স্বাভাবিক। কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে ছাত্রছাত্রীদের পরীক্ষা, এই যে মেলা, এই যে নানাভাবে নানা আঙ্গিকে যুবদের মনকে আজকে তাদের কাজ নেই তাদের হাতে, বলে কাজ নিয়ে কোনো আলাপচারিতার বদলে মেলা জলসা এগুলি দিয়ে যুব মনকে আজকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, কখনো সরকারিভাবে, কখনো বেসরকারিভাবে, কখনো বিজেপির পক্ষ থেকে। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি
প্রিয় সবার লংতরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। বাংলাদেশ সহকারী হাই কমিশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026। এই উপলক্ষে দোতালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে অর্থনমিত করা হয় জাতীয় পতাকা। ভাষার শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকের আবহে অনুষ্ঠিত হয় কর্মসূচির সূচনা। পরবর্তীতে ঐতিহাসিক গণসঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি পরিবেশনের মধ্য দিয়ে অস্থায়ী শহীদ মিনারে অর্পণ করা হয় পুষ্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার হাসান আল বাশার আবুল উলাই সহ দূতালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা। ভাষা আন্দোলনের চেতনাকে স্মরণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং ভাষাগত বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান বক্তারা। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের আত্মিক সম্পর্ক রয়েছে, এক্ষেত্রে ভাষা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলে এদিন জানিয়েছেন বাংলাদেশ সহকারী হাই কমিশনার হাসান আল বাশার আবুল উলাই। ত্রিপুরা এবং বাংলাদেশের যে সম্পর্ক, এটা একটা আত্মিক সম্পর্ক এবং এই সম্পর্কের ক্ষেত্রে ভাষা কিন্তু একটা অন্যতম একটা বড় নিয়ামক। ত্রিপুরাতে বাংলা ভাষাভাষী, আবার বাংলাদেশেও আমরা যারা আছে আমাদের বাংলা ভাষা। সো এই যে ভাষার মাধ্যমে যে সম্পর্ক, আবার ভারতের ক্ষেত্রে ধরলে ভারতের ভাষাগত যে বৈচিত্র্য, সেটা অন্যরকম একটা সৌন্দর্য। সো এই জায়গাটাতে আমাদের আজকের দিনে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসের মূল বিষয় আমি মনে করি যে এই বৈচিত্র্যতা এবং এর সৌন্দর্য এবং এটা কিভাবে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধকরণে একটা শক্ত ভূমিকা রাখে। তো শহীদ ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজকের এই দিনে আমি ত্রিপুরাবাসী সবাইকে শুভেচ্ছা জানাই। আমি স্মরণ করি ত্রিপুরাবাসীর সাথে বাংলাদেশের যে আন্তরিক সম্পর্কের কথা এবং পৃথিবীর সকল প্রান্তে যেখানেই আজকের এই দিবসটি পালন হচ্ছে, এটা যাতে সফল হয়। মেয়র স্যার শ্রী দীপক মজুমদার মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য। রিজিওনাল কোঅর্ডিনেটর উপস্থিত আছেন, আমাদের আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মাতৃভাষার বিকাশ এবং এর প্রচার প্রসারে দিতে হবে গুরুত্ব। এক্ষেত্রে ভূমিকা নিতে হবে আজকের যুব সমাজকেও। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই জানালেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। এদিন রাজধানীর সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয়ে এবং মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। এই যুব সমাজে কিন্তু আগামী দিনে আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষার উত্তরাধিকারী। তো স্বাভাবিক কারণে আজকে আমাদের দিন পাল্টেছে, আজকে ডিজিটালাইজেশনের যুগ, আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এআই এর যুগ।
আজকে প্রযুক্তি দ্রুততার সাথে দ্রুত গতিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আজকে এগিয়ে যাচ্ছে। সুতরাং তার মাঝে আমাদের এই আঞ্চলিক ভাষাগুলো কিংবা মাতৃভাষাগুলো যেন হারিয়ে না যায়, বরং এই সমস্ত প্রযুক্তির হাত ধরে বা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন সম্ভাবনার দুয়ার যাতে আগামী দিনে আমাদের এই মাতৃভাষার উন্মুক্ত হয়, এই দায়িত্ব কিন্তু আমাদের যুব সমাজের। সুতরাং এই যুব সমাজ এই প্রযুক্তির সাথে আমাদের এই মাতৃভাষাকে অক্ষত রেখে যাতে নতুন নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য যুব সমাজকে একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু আগে গত 1 বছর ধরেই দাবি দাবা চলছে, ম্যানেজমেন্ট সেগুলো কিছুতেই মেনে নিচ্ছে না। বেসিক্যালি ওরা প্রেশারে রাখতে চাইছে, বিভিন্ন ট্রান্সফার পলিসি নাবার্ডের গাইডলাইন্স ওরা অমান্য করছে, বিভিন্ন প্রেশারে রাখছে, বলছে আমাদের বেতন কেন নিচ্ছে, সেইগুলো তো একদম জাস্টিফাইড। মহিলাদের ট্রান্সফার গাইডলাইন্স কোনোভাবেই মানতে রাজি না ওরা। তারপর ডিআরডব্লিউ ওয়ার্কার স্যানিটেশন, ওদেরকে ন্যূনতম যে সেন্ট্রাল ডিআরডব্লিউ ওয়েজেস সেগুলোও দিচ্ছে না। সেই নিয়ে আমাদের বিভিন্ন দাবি দাবি। এই জন্যই আমাদের এই ধর্মঘট আগামী 16 তারিখ, যদি ওরা 27 তারিখে যদি এএলসি শিলচরে যদি না মানে আমাদের দাবি, সেখানে যদি ফিল্ড হয়, তাহলে আমরা আগামী 16 মার্চ আমরা একদিনের স্ট্রাইক করতে বাধ্য হব। এই হচ্ছে আমাদের বিভিন্ন দাবি দাবি। তার মধ্যে 10 দাবির মধ্যে আছে হচ্ছে গিয়ে ট্রান্সফার ইস্যু, তারপর হচ্ছে গিয়ে ওয়ার্কিং এনভায়রনমেন্ট একদম টক্সিক হয়ে গেছে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, অন্য গ্রুপে আমাদের হুমকি দেওয়া হচ্ছে যে কেন বেতন নিচ্ছে, সেগুলো তো ঠিক না। আমরা ত্রিপুরাতে আছি, আমরা টিজিবি আমাদের নিজস্ব ব্যাংক। কিছুদিন আগে 50 বছর আমরা পালন হয়েছে, আগামী দিনে 75 হবে, 100 বছর হবে, ব্যাংক এগিয়ে যাবে। যতগুলো সেন্ট্রাল স্কিম আছে, টিআরএলএম স্কিম বলুন, পিএমজেবিওয়াই, এসবিআই, প্রত্যেকটা জিনিসেই প্রত্যেক বছর টিজিবি প্রত্যেকটা প্ল্যাটফর্মেই অ্যাচিভমেন্টের আমাদের কাছে ট্রফি হোক বা বিভিন্ন রিকগনিশন হোক আমরা পেয়ে থাকি। সেই জায়গায় যদি আমরা নিজস্ব দাবি দাবা, নিজস্ব স্টাফের যদি সেইগুলো না মানে, সামনাসামনি বসে ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে কথা না বলে, তখন আমরা বাধ্য হই এজিটেশন আমরা আজকে বেশি না, প্রত্যেক ব্রাঞ্চ থেকে মোটামুটি 40-50 জনের মতোই করছি। আগামী দিনে আরও বৃহত্তরভাবে আমরা এটা দেখব। এই হচ্ছে আমাদের দাবি দাবি। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। मातृभाषा के विकास और उसके प्रमोशन को महत्व दिया जाना चाहिए। आज के युवाओं को भी इसमें भूमिका निभानी होगी। राज्य के हायर एजुकेशन मिनिस्टर किशोर बर्मन ने शनिवार को इंटरनेशनल मदर लैंग्वेज डे के मौके पर आयोजित एक कार्यक्रम में ये बात कही। इंटरनेशनल मदर लैंग्वेज डे का यह राज्यव्यापी प्रोग्राम आज राजधानी के सुकांतो एकेडमी ऑडिटोरियम में आयोजित किया गया। इस प्रोग्राम में अलग अलग स्कूल्स और कॉलेजेस के स्टूडेंट्स ने भी हिस्सा लिया। এই যুব সমাজই কিন্তু আগামী দিনে আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষার উত্তরাধিকারী। তো স্বাভাবিক কারণে আজকে আমাদের দিন পাল্টেছে, আজকে ডিজিটালাইজেশনের যুগ, আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এআই এর যুগ। আজকে প্রযুক্তি দ্রুততার সাথে দ্রুত গতিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আজকে এগিয়ে যাচ্ছে। সুতরাং তার মাঝে আমাদের এই আঞ্চলিক ভাষাগুলো কিংবা মাতৃভাষাগুলো যেন হারিয়ে না যায়, বরং এই সমস্ত প্রযুক্তির হাত ধরে বা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন সম্ভাবনার দুয়ার যাতে আগামী দিনে আমাদের এই মাতৃভাষার উন্মুক্ত হয়, এই দায়িত্ব কিন্তু আমাদের যুব সমাজের। সুতরাং এই যুব সমাজ এই প্রযুক্তির সাথে আমাদের এই মাতৃভাষাকে অক্ষত রেখে যাতে নতুন নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য যুব সমাজকে একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। मैत्री से तो अगले कुछ ही दिनों में चालू हो जाएगा। राज्यपाल इंद्रसेना रेड्डी नल्लू ने आज शनिवार को स्वच्छ जागरण मंच इवेंट में ये बात कही। राज्यपाल इंद्रसेना रेड्डी नल्लू ने आज कहा, त्रिपुरा न सिर्फ नॉर्थ ईस्ट बल्कि साउथ ईस्ट एशिया का भी गेटवे होने जा रहा है। इसके लिए चिटागोंग पोर्ट का इस्तेमाल किया जाएगा। यह ब्रिज राज्य के सोशियो इकोनॉमिक सिचुएशन को भी बेहतर बनाने में खास रोल निभाएगा। इस दिन राजधानी के मुक्तधारा ऑडिटोरियम में एमएसएमई एंटरप्रेन्योर्स के लिए एक इंस्पिरेशन और रिसेप्शन मीटिंग आयोजित किया गया। नरेंद्र मोदी जी नॉर्थ ईस्टर्न के लिए अलग अलग सुविधा दिए हैं, स्पेशल एफर्ट्स इधर दे रहे हैं। उसी संदर्भ में कल हिंदी भाषा का 3000 लोगों का प्रोग्राम इधर लिया है। तो ये नॉर्थ ईस्ट में रखना, त्रिपुरा में वैसे इसमें एंकरेज देना। लास्ट ईयर भी नॉर्थ ईस्ट काउंसिल मीटिंग गवर्नर्स का, चीफ मुख्यमंत्री का इधर ही हुआ था। तो ऐसे धीरे धीरे अपना नॉर्थ ईस्ट में पर्टिकुलरली त्रिपुरा में ये कार्यक्रम हो रहा है, इसको बल दे रहा है प्रधानमंत्री। उसको एडवांटेज लेके आगे जाने का है और आगे वाले दिनों में अपन को ये नॉर्थ ईस्ट के लिए, नॉर्थ ईस्ट एशिया के लिए त्रिपुरा एक गेटवे बनने वाला है। अभी अपन ये बांग्लादेश से पोर्ट है, चिटागोंग पोर्ट जो है, पोर्ट के लिए ब्रिज हो गया था। उस टाइम पे पॉलिटिकल डिफरेंसेस उधर होने से वो इनॉग्रेशन नहीं हुआ। अभी उधर आए हैं, थोड़ी दिनों में वो इनॉग्रेशन होगा। वो इनॉग्रेशन होने के बाद ऊपर से असम से इधर आने का जरूरत नहीं है। अपने को पत्थर होना है, सीमेंट होना है, स्टील होना है। अपने को चिटागोंग पोर्ट से जल्दी आएगा। खाली अपना त्रिपुरा नहीं पूरे नॉर्थ ईस्ट के लिए एक गेटवे बनेगा। तो उसके लिए अपन तैयार रहना है, उसका एडवांटेज। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। लंबी डिप्लोमेटिक अनिश्चितता और सिक्योरिटी सस्पेंशन के बाद अगरतला, ढाका, कोलकाता इंटरनेशनल बस सर्विस फिर से शुरू होने वाली है।
ट्रायल रन सफल होने के बाद त्रिपुरा रोड ट्रांसपोर्ट कॉर्पोरेशन ने 28 फरवरी से रेगुलर सर्विसेज शुरू करने का फैसला किया है। लंबे समय तक रुकावट के बाद अगरतला ढाका कोलकाता इंटरनेशनल बस सर्विस फिर से शुरू होने वाला है। ट्रायल रन पूरा होने के बाद त्रिपुरा रोड ट्रांसपोर्ट कॉर्पोरेशन ने 28 फरवरी से सर्विस फिर से शुरू करने का फैसला किया है। यह कदम सिर्फ एक ट्रांसपोर्ट सर्विस को फिर से शुरू करने का प्रशासनिक फैसला नहीं है, बल्कि भारत बांग्लादेश संबंधों, नॉर्थ ईस्ट भारत की रीजनल इकोनॉमी और बॉर्डर सिक्योरिटी पॉलिटिक्स के संदर्भ में इसका बहुत महत्व है। बांग्लादेश की पूर्व प्रधानमंत्री शेख हसीना के हटने के बाद से दोनों देशों के रिश्तों में जो अनिश्चितता पैदा हुई है, उसका सीधा असर वीजा और क्रॉस बॉर्डर सर्विसेज पर पड़ रहा है। दिसंबर 2025 में वीजा सर्विसेज और बस सर्विस के सस्पेंड होने से दोनों देशों के बीच नागरिकों के बीच संपर्क में रुकावट आया है। हालांकि बांग्लादेश में नई चुनी हुई सरकार के सत्ता में आने और प्रशासनिक स्थिरता लौटने के बाद दोनों देशों के बीच भरोसा फिर से बनाने का प्रोसेस शुरू हो चुका है। बस सर्विस का फिर से शुरू होना उसी प्रोसेस का एक साफ नतीजा है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा, इससे पता चलता है कि दोनों देशों के बीच बातचीत में अब प्रैक्टिकल सोच को प्राथमिकता दी जा रही है। समय আসলে সবই হবে ঠিক, কারণ একটা জায়গায় এই আটা উঠাস্তা জায়গায় কিন্তু পুরো সময় আরে মোবাইলটা উঠাস্তা অনেক সময় খারাপ ভালো এগুলো তো আসে, অন্ধকার থেকে আলো, আবার আলোর থেকে অন্ধকার, এটা সাময়িক অবস্থা হয়েছে। আমরাও বলেছি নতুন সরকার নির্বাচিত সরকার সেখানে এসছে, তো আশা করি আগামী দিন আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করছেন যে একজন আরেকজনকে ছাড়া চলবে না, ভারত বাংলাদেশকে ছাড়া চলবে না, আর বাংলাদেশও ভারতকে ছাড়া চলবে না। এই যে সিম্বায়োসিস যে একটা প্রক্রিয়া, সেটা হওয়া উচিত। এটা ভালো, এটা শুভ লক্ষণ যে যে আবার নতুন করে চলার যে এটা শুরু হয়েছে, সেটা আগামী দিন অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমি আশা করি সেটা। यह सर्विस पहले भी 2 बार सस्पेंड किए गए थे। पहला कोविड-19 महामारी के दौरान और दूसरा बांग्लादेश में कथित बस दुर्घटना और भीड़ के हमलों के कारण सर्विस रोक दी गई थी। भारतीय यात्रियों की सुरक्षा और बांग्लादेश में फैले अशांति को लेकर अधिकारियों ने ढाका अगरतला बस सर्विस रोक दी थी। ट्रायल रन शनिवार सुबह त्रिपुरा रोड ट्रांसपोर्ट कॉर्पोरेशन कॉम्प्लेक्स से शुरू हुआ है, जैसा प्रशासनिक तैयारी और सुरक्षा व्यवस्था की सुरक्षा के हिस्से को तौर पर देखा जा रहा है। দীর্ঘদিন যাবত আমাদের ঢাকা আগরতলা ইন্টারন্যাশনাল যে বাস সার্ভিস ছিল, সেটা বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে সেটা বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে, তাও জানেন। ইতিমধ্যে আমাদের যিনি মৈত্রী বাসের অপারেটর, বিশেষ করে মহাদেব দাস সহ অন্যান্য অফিসাররা আজকে আগরতলা এসেছেন এবং তারা 2-4 দিন আমাদের ইন্টারন্যাশনাল বাস সার্ভিস ঢাকা আগরতলা তারা ট্রায়াল করবেন। আপ টু 27 তারিখ অবধি ট্রায়াল করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। 28 তারিখ থেকে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় সার্ভিস চালু হবে এবং সেই সঙ্গে এটাও আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের যে ভিসা হাই কমিশন মানে আগরতলা এবং ঢাকা যে ভিসা হাই কমিশনার, তারা ভিসা অফিসগুলো ওপেন করে দিয়েছেন, অর্থাৎ সরলীকরণ করে দিয়েছেন। ভিসা পাওয়ার ক্ষেত্রে আর কোনো প্রতিকূল অবস্থা থাকবে না। এই আমরা যারা যাত্রী সাধারণের কাছে অনুরোধ রাখবো, যদি ওনারা আমাদের আগরতলা থেকে ঢাকা যেতে চান বা কলকাতা ভায়া যেতে চান, সেখানে আমাদের এখান থেকে 28 তারিখ থেকে টিকিট ওপেন হবে, সেক্ষেত্রে আর কোনো রকম प्रतिकूल अवस्था থাকবে না। भौगोलिक रूप से अहम अगरतला ढाका कोलकाता रोड त्रिपुरा से सीधे सड़क मार्ग से कोलकाता पहुंचने के लिए लंबे चिकन नेक कॉरिडोर को पार करना पड़ता है। वहीं बांग्लादेश इलाके का इस्तेमाल करने से समय और लागत दोनों में काफी कमी आ जाती है। यह रूट पूर्वोत्तर भारत और पूर्व भारत के बीच व्यापार, मेडिकल टूरिज्म, शिक्षा और पारिवारिक संबंधों में भी अहम भूमिका निभाती है। सीमा पर कारोबार करने वालों और टूरिज्म सेक्टर से जुड़े लोगों के अनुसार इस सर्विस के फिर से शुरू होने से स्थानीय अर्थव्यवस्था में सुधार होगा। इससे ग्रेटर रीजनल कनेक्टिविटी प्रोजेक्ट या BBIN कॉरिडोर पर स्ट्रेटेजिक बातचीत भी फिर से शुरू हो सकती है। कुल मिलाकर अगरतला ढाका कोलकाता बस सर्विस का फिर से शुरू होना सिर्फ ट्रांसपोर्ट इंफ्रास्ट्रक्चर का रिवाइवल ही नहीं है, बल्कि यह दोनों देशों के बीच भरोसा फिर से बनाने, रीजनल कनेक्टिविटी स्ट्रेटेजी के रीएवैल्यूएशन और नॉर्थ ईस्ट इंडिया में आर्थिक हितों को फिर से जोड़ने का एक जरूरी इंडिकेटर भी है। अगर
हालात स्थिर होता है तो यह फैसला ज्यादा रीजनल इंटीग्रेशन और सब रीजनल कोऑपरेशन का एक मजबूत सिंबल भी बन सकता है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। ছাড়া যাচ্ছে না। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আমরা যদি এত খারাপ হয়, আমরা সঙ্গে অ্যালায়েন্স করছে তোমরা কালকে যাও, বার হও, বার হও, বার হও। দিলাম তো। আরে যদি বিজেপি যদি খারাপ হয়, তুমি বিজেপির সঙ্গে থেকে সেটা পাত খাও, তারপরে খারাপ খাও। সাহস থাকলে কালকে বাইর হয়ে যাও, বাইর হয়ে যাও কালকে। সবাই প্রশ্ন করো, প্রশ্ন করো, সব যত জনগণ প্রশ্ন খালি না। বিজেপি মোসাজনের হানিয়া হাগায়, বিজেপি বাই টাঙ্গৈ নং কবাগৈ দं, বিজেপি বাই নর্থ খানা থানি নখর থানি থানে থানে। আর বিজেপির খারাপ খারাপ হয়, আর তার বন্ধুরা ঢুকাই দেয়। চিন্তা হিসাব তো মানে মানে ব্রেনে আমার ব্রেনে খোলাই না। বাহ বাহ বাহ, এতলে রাজনীতি করে মানুষ এই কর্মকের মানুষেরা কইব বিজেপি চাই না, বিজেপি চাই না, বিজেপি করে না, আর তার বন্ধুর ফেলা চিন্তা করো। ওয়ান শুনে জনসংখ্যা করো, ওয়ান শুনে জনসংখ্যা, ওয়ান সুপাই সিদ্ধি খাজানি কাপড় মুহূর্ত। আমাদের জনগণ যথেষ্ট সচেতন আছে, আমাদের জনগণ যথেষ্ট বুঝে জানে। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि सभी बेली ब्रिज को कंक्रीट ब्रिज से बदलने का ऑर्डर दिया गया है। शनिवार को साउथ त्रिपुरा बस ओनर्स एसोसिएशन की 35वीं एनिवर्सरी के मौके पर मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी की मार्बल स्टैचू और पुराने बस व्यापारियों के लिए एक रिसेप्शन आयोजित सभा में ये घोषणा की है। मुख्यमंत्री ने कहा कि बेली ब्रिज के गिरने से होने वाले हादसों के डर से इस बार ब्रिज को कंक्रीट के पिलर से बदलने का ऑर्डर दिया गया है। অফিসারদের বলেছি যতগুলো জায়গার মধ্যে এই যে লোহার ব্রিজগুলো আছে, বেলি ব্রিজ, সেগুলো সরাতে হবে। এবং বেলি ব্রিজগুলো যেখানে মানে অলরেডি বাঁশ দিয়ে তৈরি, সেখানে যেন স্থানান্তর করা যায়। ইচ্ছে করলে এগুলো মানে বোল্ট, স্ক্রু বোল্টের বিষয় আছে, এগুলো ইজি খোলা যায়। অলরেডি আমি জিজ্ঞেস করেছি কোথায় কোথায় এখন পর্যন্ত লাগানো হয়েছে, এবং সেগুলো যাতে আরসিসি পিলার দিয়ে বক্স কালভার্টের মতো করে, এবং তারও কিন্তু কাজ শুরু হয়েছে। আমাদের সরকার এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছে। আজকে শহর থেকে আরম্ভ করে আপনারা ভাবুন, যখন এই যে আমাদের রিং রোডটা যখন অলরেডি ওয়েস্টার্ন বাইপাস যে রিং রোড, সেটা কাজ শুরু হয়ে গেছে, এটারও অনুমোদন আমরা আসছে। এখানে যখন আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ডিম প্রজেক্ট, যেটা আমরা এখানে একটা মল করছি, সেই মল যখন হবে, সেটা তো আপনাদের যারা এখানে গাড়িগুলা চালায় তাদেরও লাভ হবে। এখানে আমাদের 16B+G সবচেয়ে উঁচু দালান আমরা তৈরি করছি গুর্খাবস্তিতে। সেটা একটা পেন্ডুলাম মুভমেন্ট, প্রায় 8.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে।
আমাদের এখানে 5 স্টার হোটেল হচ্ছে, এখন 5 স্টার হোটেল একটা টাটা কোম্পানির সাথে হয়েছে, সেটা করলে 200 জনের লোকের এখানে সংস্থান হবে। কিন্তু ইনডাইরেক্টলি যারা গাড়ি চালায়, যারা বিদেশ থেকে লোক আসবে, এক একটা রুমের ভাড়া, 4টা রুম এক্সক্লুসিভ রাখবে, যার ভাড়া 1.5 লাখ থেকে 2.5 লাখ। তো বিদেশ থেকে তাদের চার্টার প্লেন নিয়ে আসবে তারা, কারণ টাটা কোম্পানির এরকম আছে, তারা আসলে ওখানে বসে থাকবে না। ওরা যখন বিভিন্ন জায়গায় যাবে তখন তো আমার শ্রমিক ভাইরা বা মালিকরা তাদেরই লাভ হবে, বেভারেজ যারা সাপ্লাই করবে তারা হবে। আজকে একের পর এক আমাদের এই কাজগুলো আমরা করছি। আপনারা আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। भाषा और लिपि के मुद्दे पर राज्य में एक नई राजनीतिक बहस छिड़ चुकी है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने केंद्रीय गृह मंत्री अमित शाह के हालिया कमेंट को लेकर केंद्र पर भाषाई दबदबा का आरोप लगाया है। भाषा और स्क्रिप्ट के मुद्दे पर त्रिपुरा के राजनीतिक क्षेत्र में एक नई बहस छिड़ चुकी है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने केंद्र पर भाषाई दबाव को बढ़ावा देने का आरोप लगाते हुए कड़ी प्रतिक्रिया दी है। उनका यह बयान केंद्रीय गृह मंत्री अमित शाह के हालिया त्रिपुरा दौरे के बाद आया है। अमित शाह गुरुवार को हापानिया में इंटरनेशनल इंडोर एग्जीबिशन सेंटर में पूर्वी, उत्तरी क्षेत्र और पूर्वोत्तर क्षेत्र आधिकारिक भाषा सम्मेलन के उद्घाटन में शामिल हुए। राजनीतिक बहस की शुरुआत विपक्ष के नेता जितेंद्र चौधरी के सम्मेलन में भाषा नीति और स्क्रिप्ट पर दिए गए कमेंट से हुआ। जितेंद्र चौधरी ने साफ किया कि ऑफिशियल लैंग्वेज डिपार्टमेंट हिंदी को बढ़ावा देने के लिए काम करेगा, इस पर कोई ऐतराज नहीं है। हालांकि विपक्ष के नेता जितेंद्र चौधरी ने कहा कि अगर नॉर्थ ईस्ट की भाषाओं को देवनागरी स्क्रिप्ट अपनाने की सलाह दी जाती है तो ये मंजूर नहीं है। पूर्व एमपी के तौर पर राजभाषाओं पर पार्लियामेंट्री कमेटी में काम करने के अपने अनुभव का जिक्र करते हुए जितेंद्र चौधरी ने आरोप लगाया कि क्षेत्रीय भाषाओं के विकास को किसी खास लिपि से शर्तों के साथ जोड़ने से एक असहज संदेश जाता है। विपक्ष के नेता ने यह प्रतिक्रिया शनिवार को इंटरनेशनल मदर लैंग्वेज डे के मौके पर आयोजित एक इवेंट में दिया। नॉर्थ ईस्ट में 40 से ज्यादा देसी भाषाएं हैं। हर भाषा का अपना इतिहास, सांस्कृतिक विरासत और सामाजिक आधार है। उन्होंने यह कहा, विकास या सरकारी मदद को देवनागरी लिपि अपनाने से जोड़ने का सुझाव इस समृद्ध भाषाई विविधता के साथ न्याय नहीं करता है। মাত্র গতকাল আমাদের দেশের যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয় আমাদের রাজ্য সফর করে গেছেন। আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটা রাজভাষা দপ্তর নামে একটা দপ্তর আছে হিন্দি প্রসারের জন্য, এতে কারো আপত্তি সেখানে নেই। আমি যখন সাংসদ ছিলাম আমিও ওই কমিটির একজন সদস্য ছিলাম, সেই কমিটির একটা সভা এখানে করেছে। কিন্তু এই সভাতে এসে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন যে উত্তর পূর্বাঞ্চলের প্রায় 40টা এরকম এই আদিবাসীদের ভাষা, তিনি বলছেন এদের প্রত্যেককে দেবনাগরী এই অক্ষর স্ক্রিপ্ট নিয়ে তাদের ভাষা লিখতে হবে, প্রায় থ্রেট, হুমকির মতো। ऐसा नजरिया आरएसएस की सोच को दिखाता है। भाषा और लिपि के बारे में फैसले पूरी तरीके से संबंधित भाषा बोलने वाले समुदाय पर निर्भर होना चाहिए। ऊपर से कोई भी डायरेक्ट या इनडायरेक्ट दबाव मंजूर नहीं है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने कहा, लोगों को अपनी पसंद की लिपि में अपनी मातृभाषा को बचाने, प्रैक्टिस करने और फैलाने की पूरी आजादी मिलनी चाहिए। जितेंद्र चौधरी ने कहा, भाषा इंसान की पहचान का एक अहम हिस्सा है, इसीलिए भाषा और लिपि के मुद्दे पर किसी भी तरह की रोक के खिलाफ हमारी राय साफ है। ব্যবহার না করা হয় তাহলে এই ভাষাগুলো বিকাশের জন্য কোনো রকমের সাহায্য করা হবে না। এটা এক ধরনের ভাষা সন্ত্রাস, ভাষা সংস্কৃতির আধিপত্যবাদ। এটা আরএসএস এর চিন্তা ভাবনা প্রসূত। আমরা এর নিন্দা জানাচ্ছি। আজকেরই পবিত্র দিনে আব্দুল বরকত সালামদের শহীদান দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা আমাদের মাতৃভাষার স্বাধীনতা, যে স্ক্রিপ্ট হোক বা অন্য যা কিছু, সেই অংশের জনগণ তার সংখ্যাগরিষ্ঠ তারা যা চাইবেন সেটাই হবে সেই স্ক্রিপ্ট বা অন্য যে কোনো ধরনের ভাষা সংক্রান্ত নীতি। এর বিরুদ্ধে কোনো ধরনের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা। কাজে আজকে যখন আমরা
এই 21শে ফেব্রুয়ারি আমরা প্রতিপালন করছি। আজকের এই দিবসে যেমন শহীদদের স্মরণ করছি, সেই 52 হোক বা এই 61 হোক বা 75, তার সাথে আজকে যারা এই ভাষা উপর দমন নীতি চালিয়ে যেতে চাইছে তার বিরুদ্ধেও আমরা অঙ্গীকার ঘোষণা করছি। भाषाई बहुलता और सांस्कृतिक खासियत को बचाने के मामले में लिपि की बहस अब एक राजनीतिक मुद्दा बन चुकी है। इस बात के पक्का अंदाजा है कि क्या ये मुद्दा आने वाले दिनों में त्रिपुरा की राजनीति में और अहम भूमिका निभाएगा। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। शनिवार को रामचंद्र घाट विधानसभा क्षेत्र के बाइजलबाड़ी इलाके में बीजेपी जनजाति मोर्चा रैली को लेकर गहरी राजनीतिक तनाव फैल चुका है। जब हालात गर्माए तो कानून व्यवस्था को बनाए रखने के लिए पुलिस और सेंट्रल फोर्सेस को तैनात करना पड़ा। शनिवार को रामचंद्र घाट विधानसभा क्षेत्र के बैजलबाड़ी इलाके में बीजेपी के जनजाति मोर्चा की बुलाई गई रैली को लेकर राजनीतिक तनाव चरम पर पहुंच गया। तय कार्यक्रम को लेकर सुबह से ही इलाके में तनाव था। कथित तौर पर टिपरा मौथा के कार्यकर्ताओं और समर्थकों ने रैली में तोड़फोड़ करने के लिए विरोधी जुलूस निकाला, जिसमें मौथा के एमएलए रंजीत देबर्मा मौजूद थे। जैसे ही मंत्री विकास देबर्मा बैजलबाड़ी इलाके में पहुंचे, प्रदर्शनकारियों ने नारे लगाने शुरू कर दिए। धीरे धीरे हालात गर्मा गया। पुलिस और सेंट्रल रिजर्व पुलिस फोर्सेस के जवान कानून व्यवस्था बनाए रखने के लिए तुरंत मौके पर पहुंच गए। हालांकि सिक्योरिटी फोर्सेस की एक्टिविटी की वजह से एक बड़ा झड़प टल गया, लेकिन करीब 100 गाड़ियां काफी देर तक फंसी रही, जिससे आम लोगों को बहुत परेशानी उठानी पड़ी। उस दिन बीजेपी जनजाति मोर्चा की तय रैली लगभग फेल हो गई। इस घटना को लेकर इलाके में पॉलिटिकल टेंशन चरम पर है। एडीसी एरिया में ऐसे प्रोटेस्ट दिखाकर बीजेपी की तरक्की नहीं रोकी जा सकती। ट्राइबल वेलफेयर मिनिस्टर विकास देबर्मा ने कहा, रंजीत देबर्मा पहले भी एक्सट्रीमिस्ट एक्टिविटीज में शामिल रहे हैं और उनके खिलाफ लीगल प्रोसेस के जरिए एक्शन लिया जाएगा। सर तीन टाइम बाकी और तुम खाना खा बेलाई जे उजागनी एमएलए बरम गनां रंजीत देबर्मा जिनि पार्टीनि बाइक रैली तंगमानि जेकुनोनि संगठननि अधिकार दं जतनिनो पुलिसनि पारमिशन नाजाक बाइक रैली खायनानि बागै दिनै जिनि बाइक रैलिनो बकासुका राजनीति खायनानि जतनिनो अधिकार दङ राजनीति खायनानि जतनिनो अधिकार दङ এই রামচন্দ্রঘাট কেবনিয়া রামচন্দ্রঘাট যতনি রামচন্দ্রঘাট তিনি जोंना आटपखा आगामी दिनों वो पब्लिक रक बनो जवाब নাই आनी आह्वान राजनीति खाने जतनि अधिकार दं केबनी अधिकार खर्ब खाइमिया ब एमएलए তিনি চিনি पॉलिटिकल पार्टी बाइक रैली दं माने ब आटपखा आगामी दिनों मनि जवाब माननाय 7 बोसोर जरा रमै नों कसाजाक आं प्राय 1 घन्टा रमै कसाजाक दिनै चिनि बाइक रैली दं माने चिनि पारमिशन दं जतन दं बाइक रैली पारमिशन दं किन्तु इलिगेल भाबे दिनै चिनि बाइक रैली न बकासुका बाइक रैली के ताबुक चालौ नाय जासन बाइक रैली म चिंनायनाय सिचुएशन ताम नायनाय चिंनायनाय बाइक रैली जों खायनाय जों बाइक रैली जों खायनाय सर बोटो सावो रेपिस नो सेन कोना माने अब पूरा रेपिस करियो जगह। बाद में एमएलए रंजीत देबर्मा ने मौथा के प्रोटेस्ट का बचाव किया। सर तीन टाइम ने तुम खाना नंग हाउ जगह और फर्स्ट रेपिस प्रसेनजीत देबर्मा बाहासते पाहिनो बिनि रेप केस तंगो 25 बছর ब खारि तंगमानि बनो साल बुरु नगो बरो जे फायै तुमको खाइतों फाइमानि बेराय तों फाइमानि और बिभिन्न प्रोग्राम खायो बिभिन्न को खाइतों अथच पुलिस कोर्ट रिपोर्ट पाठगता बिने बनो नाइतो गइमाया तिनर जों मानखा बनो जों पुलिस न दाबि खाइका बनो रमै नों कोर्ट चालु खाइदिने चालानि दिने पुलिस केन्तु रमे बनो बरं और प्रोटेक्शन दि तनिका पुलिस बरं हा बरं और खारिने न बेग बर साइतो गइतों कचिं साका नों बनो रोमदि चिं और बीजेपी नि रैली खाइने चिन कोन बाधा करे बनो प्रोग्राम खाइने कोन बाधा करे किन्तु एकजन रेपिस न नों और बनो रोमदि बनो डिटेन खाइदि नों और रेपिस न तातारि रोमदि बनो रोमै एकजन बुरि जे रेप खाइजाका ब जस्टिस मानतो जों अब नायो। इसी बीच पूरी घटना को लेकर रामचंद्र घाट सब डिवीजन में पॉलिटिकल टेंशन बढ़ा हुआ है। पॉलिटिकल एनालिस्ट को डर है कि आने वाले TTAADC चुनावों को देखते हुए ऐसी घटनाएं फैल सकती है। इसी बीच
स्थानीय एडमिनिस्ट्रेशन ने आज कहा कि हालात पर कड़ी नजर रखा जा रहा है और लॉ एंड ऑर्डर बनाए रखने के लिए जरूरी कदम उठाए गए हैं। ये रिपोर्ट न्यूज़ नाउ। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। राज्य की पॉलिटिक्स में तथाकथित आदि बीजेपी के बैनर तले सूर्यमुनि नगर में रामप्रसाद पाल की एक्टिविटीज को लेकर फिर से एक नई बहस छिड़ चुकी है। उनका हालिया पॉलिटिकल रुख, अलग प्रोग्राम और पार्टी संदेश से हटकर उठाए गए कदम अब ये सब पार्टी और सरकार पर सवाल उठा रहे हैं। सूर्यमुनि नगर चुनावी क्षेत्र के आसपास रामप्रसाद पाल के पॉलिटिकल रुख और स्ट्रेटेजी पर फिर से सवाल उठने लगे हैं। खासकर खुद को आदि बीजेपी के तौर पर स्थापित करने की उनकी कोशिशों के साथ साथ हाल के कुछ पॉलिटिकल कदमों ने एक बार फिर उनकी पोजीशन को बहस के सेंटर में ला दिया है। रामप्रसाद पाल पर आरोप है कि उन्होंने आदि बीजेपी नाम का इस्तेमाल किया और अलग अलग गैर कानूनी और गलत कामों के जरिए अपना पॉलिटिकल करियर बनाने के लिए इसे तोड़ मरोड़ के पेश किया। यह पता नहीं है कि तथाकथित आदि बीजेपी रामप्रसाद पाल ने लेफ्ट फ्रंट के पिछले 25 सालों के दौरान त्रिपुरा राज्य में कम से कम एक आंदोलन प्रोग्राम देखा है या नहीं। पार्टी के अपने ही वफादार कार्यकर्ताओं का एक हिस्सा 1993 से 2018 तक लेफ्ट फ्रंट के 25 सालों के दौरान तथाकथित आदि बीजेपी रामप्रसाद पाल के पॉलिटिकल प्रोग्राम पर सवाल खड़ा कर रहा है। बीजेपी के असली आदि कार्यकर्ताओं को याद नहीं है कि रामप्रसाद पाल ने इन 25 सालों के लेफ्ट फ्रंट सरकार के दौरान किसी भी एंटी लेफ्ट आंदोलन या चुनाव के बाद आतंकवाद के खिलाफ विरोध प्रदर्शन में हिस्सा लिया हो। लेफ्ट फ्रंट के दौरान रामप्रसाद पाल सूर्यमुनि नगर इलाके में रूलिंग सीपीआईएम को मैनेज करके कानूनी और गैर कानूनी कारोबार के जरिए एक बिजनेसमैन के तौर पर जाने जाते थे। 2018 के विधानसभा चुनाव में तथाकथित आदि बीजेपी ने बदलाव की हवा में अपना पंख फहराकर अपने राष्ट्रीय प्लेटफॉर्म को लागू करने का एक संसाधन ढूंढ लिया। 2018 की सत्ता विरोधी हवा में जब सीपीआईएम ने घाटी छोड़ दिया तो वो पूरी तरीके से बीजेपी बन गए और वहीं से असली खेल शुरू हुआ। इस इलाके के बेताज बादशाह रामप्रसाद पाल जो सूर्यमुनि नगर इलाके से बीजेपी के टिकट पर जीते थे और पिछले कुछ सालों में अपनी संपत्ति सैकड़ों गुना बढ़ा चुके हैं। आदि शब्द की महानता, त्याग, समर्पण और आत्म बलिदान से विरासत बन रहा है। इस मामले में विरासत बनाने के जनक सिद्धांतों और आदर्शों पर आधारित एक सुव्यवस्थित प्लेटफॉर्म बनाते हैं जो अगली पीढ़ी के वाहक होते हैं। इस मामले में बीजेपी के अंदरूनी लोग ही सवाल उठा रहे हैं कि रामप्रसाद पाल ने खुद को आदि बीजेपी बताकर प्रचार की आड़ में त्याग और बलिदान की कैसे विरासत बनाई है। लेकिन हाँ, इस तथाकथित आदि बीजेपी ने कुर्सी हथियाने की विरासत बनाने के लिए 14 मई 2022 को जो दंगे किए हैं उनका वीडियो 3 साल बाद भी इंटरनेट पर ट्रेंड कर रहा है। यह तथाकथित आदि बीजेपी नेता सपनों में भी नहीं सोच सकता कि कोई भी रामप्रसाद पाल एंड कंपनी की उस तरह की हकीकत को लिखने के लिए हिम्मत जुटाएगा जो 2018 से सूर्यमुनि नगर को अपना लीज पटाकर किया जा रहा है। लेफ्ट फ्रंट के 25 सालों के राज में सीपीआईएम को अपनी गोद में और जेब में भी रखने वाला रामप्रसाद पाल 2018 के बाद अल्ट्रा नेशनलिस्ट आदि बीजेपी नेता बन गए। भगवा नेता पर आरोप है कि उन्होंने पुलिस स्टेशन के नाक के नीचे आमतौली की स्कूल की जगह कब्जा करके नेशनल हाईवे के किनारे जगह बेच दी और वो प्रशासन को ठेंगा दिखाते रहे हैं। और कुछ नहीं तो फिर यह साफ है कि यह तथाकथित असली बीजेपी नेता सूर्यमुनि नगर में रामप्रसाद पाल एंड कंपनी के माफिया, जमीन की दखली, टोल वसूली, जबरन वसूली, तस्करी और स्मगलिंग के खिलाफ कदम उठाने वाले सीनियर पत्रकारों और एडिटर्स को सरेआम जान से मारने की धमकी देने की ताकत तो हासिल कर चुके हैं। लेकिन छत्ता गिरते ही वह असली बीजेपी नेता एक बार फिर से सीपीआईएम के साथ अपने आप जुड़ने पर बेताब हो चुके हैं। अगर कुछ नहीं तो ये तो तथाकथित आदि बीजेपी नेता रामप्रसाद पाल सीपीआईएम जनरल सेक्रेटरी के साथ ऑफिशियल लैंग्वेज रीजनल कॉन्फ्रेंस में अलग से शिलान्यास क्यों करेंगे, जहां राज्य की जमीनी और सबसे ऊंचे लेवल के बीजेपी अधिकारी केंद्रीय गृह मंत्री की मौजूदगी में शामिल हुए हैं। यह राज्य की राजनीति में एक गर्मागर्म बहस का मुद्दा बन चुका है। इतना ही नहीं, इस तथाकथित आदि बीजेपी रामप्रसाद पाल 22 फरवरी को अपने इलाके में होने वाले स्टेट ओलंपिक गेम्स में भी मौजूद नहीं रहेंगे। त्रिपुरा में जहां बीजेपी इसमें गंगा में बह रही है, राज्य के आम लोग जानना चाहते हैं कि यह आदि बीजेपी नेता सीपीआईएम स्टेट सेक्रेटरीट के साथ अलग से प्रोग्राम किस ब्लूप्रिंट को बनाने के लिए कर रहा है। रामप्रसाद पाल को लेकर विवाद सिर्फ एक नेता की पर्सनल इमेज को लेकर नहीं है, बल्कि रामप्रसाद पाल की हाल की एक्टिविटी से त्रिपुरा के मौजूदा पॉलिटिकल स्ट्रक्चर की दिशा साफ हो चुकी है। आदि पहचान का दावा उसके बाद
सत्ता में आना, एक सीनियर पत्रकार और एडिटर को सरेआम जान से मारने की धमकी जैसी विवादित घटनाएं और एक विरोधी पार्टी के साथ मंच शेयर करना, इन सब ने रामप्रसाद पाल नाम को एक त्रिपुरा राज्य के बीजेपी के लिए करीबी नजरिए का विषय बना दिया है। आने वाले दिनों में पार्टी स्ट्रक्चर में उनकी स्थिति मजबूत रहती है या वे किसी नए समीकरण में जुड़ जाते हैं, ये जवाब उस बहस के विषय और भविष्य को तय करेगा। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। অটো আয়া সেটা বাড়ি দিয়ে দিতে গাড়িটা ঠিকভাবে বুঝে যাইতেছে অটোটা আয়া হ্যাঁ কি উঠু আসলো এটা অটোটা এদিকে তো আছে অটোটা কি অটো মানে আপনারা কই যেতে দিলেন আমি বিশাল করে যাইতেছিলাম আগরতলার দিকে হ্যাঁ আগরতলার দিকে এটা কোন জায়গা এটা কারণ এটা তো ইয়াড়া পারিয়া সিপাহী জেলাটা পারিয়া সেরা কোনখানে সিপাহী জেলাটা পারিয়া কারেন্ট টুকি হ্যাঁ কারেন্ট কেউ আহত হয়েছিল কেউ সবাই ব্যথা পাইছে আমিও তো ব্যথা পাইছি বাড়ি পাইছি গাড়ির সাথে যাত্রী মানে ফুল যাত্রী আছিল না হ্যাঁ ফুল যাত্রী গাড়ি পুরো ফুল শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেশ। বিবেকানন্দ ময়দান, স্বামী বিবেকানন্দ ময়দান, আগরতলা শহরে এই ময়দান কিন্তু অনেক কিছুর সাক্ষী। সে কোনো নেতা এলে এখানে জমায়েত, কোনো অনুষ্ঠান হলে, বড় বড় অনুষ্ঠান, আমরা বিগত দিনে অনেক বড় বড় অনুষ্ঠান দেখেছি যেখানে প্রচুর প্রচুর লোকেরা এসে সমাগম করেছে, এক্সপো হয়েছে, বা যে কোনো এখন ঠিক এই মুহূর্তে কিন্তু একটা এক্সপো কিন্তু ওশেন যারা মারমেড শো, এটাও কিন্তু চলছে, প্রচুর লোক এসে ভিড় জমাচ্ছেন। এই স্বামী বিবেকানন্দ ময়দান সাক্ষী অনেক কিছুর, অনেক গল্পের, অনেক বিষয়ের, বা অনেক মেলা বা অনেক কিছু অনুষ্ঠানের। আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু স্বামী বিবেকানন্দ ময়দানে। আমি মীনাক্ষী আপনাদের স্বাগত জানাচ্ছি নিউজ নাওয়ের পর্দায়। আজকে এই মুহূর্তে কেন এখানে এসছি আপনাদের আমি দেখাবো, আমার সহযোদ্ধাকে বলবো একটু মাঠটা একটু ঘুরিয়ে দেখাতে। একটু নিচটা যদি দেখেন আপনারা, প্রচুর পরিমাণে নোংরা আবর্জনা পড়ে আছে। গত 11 ফেব্রুয়ারি এই ময়দানেই অনুষ্ঠান হয়েছিল। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এসেছিলেন শ্রী শিবরাজ সিং চৌহান। তিনি যখন এসেছিলেন প্রচুর ভিড় হয়েছিল। এখানে অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানটি। এবার মাঠের অবস্থা দেখুন, মাঠের কি করুণ অবস্থা রয়েছে। প্রচণ্ড নোংরা আবর্জনা, ফুলমালা, বাঁশ, ফ্ল্যাক্স, কাঠ, কাচের টুকরো, বড় বড় কাচের টুকরো পড়ে আছে, লোহা কিভাবে পড়ে আছে দেখুন। আপনাদের সামনে এটা তুলে ধরছি, দেখুন আপনারা, চারদিকে বাঁশ, তারপর বাঁশ বাঁধার যে ফিতে কাপড়ের, এগুলি পড়ে আছে। এবার আরেকটু সামনে আমার সহযোদ্ধাকে বলবো একটু ওই দিকটা ফোকাস করতে। এখানে খেলা চলছে, বাচ্চারা এখানে আসেন তাদের গার্জিয়ানদের সঙ্গে প্র্যাকটিস করার জন্য। ঠিক শুধু ওই জায়গাটাই যেখানে প্র্যাকটিস করা হচ্ছে, শুধু নেট যেখানে লাগানো, এই জায়গাটাই পরিষ্কার রয়েছে। বাকি পুরো মাঠে খালি জলের বোতল, চিপস। এবার আরো দারুণ জিনিস, একটু এগিয়ে এই যে ভাবুন কি কি পড়ে আছে মাঠের মধ্যে। আর এই মাঠটাতে সকালবেলা মানুষ আসে মর্নিং ওয়াক করতে, বা দৌড়ে একটু স্বাস্থ্যকর পরিবেশে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য। আর ঠিক এই জায়গারই অবস্থা অস্বাস্থ্যকর অবস্থা হয়ে আছে। ঠিক দেখুন মাঠের মধ্যে কিন্তু অনেক বাচ্চারা আছে,
গার্জিয়ানরা আছে মাঝখানে, বেশ ছেলেরা খেলছে, এখানে তার পড়ে আছে, তারের বান্ডেল পড়ে আছে, ফ্ল্যাক্স খোলা ওখানে পড়ে আছে, জলের বোতল ভর্তি, ওই দিকটায় পলি ব্যাগ, পুরো মাঠের করুণ অবস্থা। এবার প্রশ্ন হলো, কে পরিষ্কার করবে এই মাঠটা? কে পরিষ্কার এই মাঠটাকে করবে? দ্বিতীয় প্রশ্ন, একটা বাচ্চার বা কোনো অভিভাবকের যদি হাত পা কাটে, কোনো চোট লাগে, এর দায়িত্ব কে নেবে? এইটাই ছিল আমাদের আসলে মূল উদ্দেশ্য। ঠিক ওখানে কিন্তু সাইডে কিন্তু চলছে মারমেড শো, প্রচুর লোক আসছে এখানের মধ্যে। যদি কারুর কোনো ধরনের ক্ষতি হয়, এবার বাঁশ কোপা হয়েছিল, দেখুন বড় বড় গর্ত, এই যে বড় বড় গর্ত। এবার দেখুন এই কাঠের টুকরোতে পিনগুলো কিভাবে লাগানো, ভাবুন। ছোট ছোট বাচ্চারা এবং গার্জিয়ানরা আসে এখানের মধ্যে, তাদের যদি কোনো ধরনের ক্ষতি হয়, চোট লাগে, এর দায়িত্ব কে নেবে? এটাই ছিল আমাদের প্রশ্ন। এই জন্যই মাঠটিকে তুলে ধরা আপনাদের সবার সামনে, যেখানে বাচ্চারা খেলাধুলা করে, এখানে বেশ ব্যাডমিন্টনের নেট লাগানো আছে, ক্রিকেটের নেট লাগানো আছে, ফুটবল হ্যান্ডবলের নেট লাগানো আছে, এখানে বাচ্চারা খেলাধুলা করে, গার্জিয়ানরা আসে। এই ছিল প্রশ্ন, দুটো প্রশ্ন, কে করবে এই মাঠ পরিষ্কার? 11 তারিখ যে সমাবেশ হয়ে গেছে, আজকে 21 ফেব্রুয়ারি, 11 ফেব্রুয়ারিতে হয়েছিল সমাবেশ, এখানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এসেছিলেন। এরপর আজ 21 ফেব্রুয়ারি, এই যে বলছিলাম কাচের টুকরো, এই যে বড় বড় কাচের টুকরো পড়ে আছে মাঠের মধ্যে। এবার ভাবুন কি অবস্থা, কোত্থেকে এলো এই কাচের টুকরো, বড় বড় কাচের টুকরো। আচ্ছা, প্যান্ডেল বানানো হয়েছিল, বাঁশ থাকতে পারে, ফুল মালা থাকতে পারে, কাপড় থাকতে পারে, দড়ি থাকতে পারে, ফ্লেক্স থাকতে পারে, কাচের বোতল, কাচের টুকরো, প্লাস ওই দিকটায় আপনারা দেখেছেন যে বিয়ারের বটল ফেলে রাখা এখানে। এবার দুটো প্রশ্ন, কে মাঠ পরিষ্কার করবে? কেউ চোট লাগলে এই দায়ভার কে নেবে? এই ছিল আমার দুটো প্রশ্ন নিউজ নাওর তরফ থেকে। ক্যামেরায় আমার সহযোদ্ধা রাহুলের সাথে আমি মীনাক্ষী, নিউজ নাও। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদে। দীর্ঘ কূটনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তাজনিত স্থগিতাদেশের পর পুনরায় চালু হতে চলেছে আগরতলা, ঢাকা, কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। ট্রায়াল রান সফল হওয়ায় আগামী 28 ফেব্রুয়ারি থেকে নিয়মিত যাত্রা শুরুর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে দুদেশের মধ্যে যোগাযোগ ও আস্থার পুনর্গঠনের গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দীর্ঘ স্থবিরতার পর আবারও সচল হতে চলেছে আগরতলা, ঢাকা, কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। ট্রায়াল রান সম্পূর্ণ হওয়ার পর আগামী 28 ফেব্রুয়ারি থেকে পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। এই পদক্ষেপ কেবল একটি পরিবহন পরিষেবা পুনরায় চালুর প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি ভারত বাংলাদেশ সম্পর্ক, উত্তর পূর্ব ভারতের আঞ্চলিক অর্থনীতি এবং সীমান্ত নিরাপত্তা রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটে বহন করছে গুরুত্বপূর্ণ তাৎপর্য। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দ্বিপাক্ষিক সম্পর্কে যে অনিশ্চয়তা তৈরি হয় তার সরাসরি প্রভাব পড়ে ভিসা ও আন্তঃসীমান্ত পরিষেবায়।
2025 সালের ডিসেম্বরে ভিসা পরিষেবা স্থগিত হওয়া এবং বাস চলাচল বন্ধ থাকা দুদেশের নাগরিক পর্যায়ে যোগাযোগে আনে ভাটা। তবে বাংলাদেশে নবনির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ এবং প্রশাসনিক স্থিতিশীলতা ফিরে আসার পর দুদেশের মধ্যে আস্থা পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বাস পরিষেবা পুনরারম্ভ সেই প্রক্রিয়ার একটি দৃশ্যমান ফলাফল। এটি ইঙ্গিত করছে দ্বিপাক্ষিক যোগাযোগে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি প্রাধান্য পাচ্ছে এখন বলে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যে সময় আসলে সবই হবে ঠিক, কারণ একটা জায়গায় এই হাতটা উঠাস না জায়গায় কিন্তু কোনো সময় মোবাইলটা উঠাস না, অনেক সময় খারাপ ভালো ওইগুলো তো আসে, অন্ধকার থেকে আলো, আবার আলোর থেকে অন্ধকার, একটা সাময়িক অবস্থা হয়েছে। আমরাও বলেছি নতুন সরকার নির্বাচিত সরকার সেখানে এসছে, তো আশা করি আগামী দিন আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করছেন যে একজন আরেকজনকে ছাড়া চলবে না, ভারত বাংলাদেশকে ছাড়া চলবে না, আর বাংলাদেশও ভারতকে ছাড়া চলবে না, এই যে সিম্বায়োসিস যে একটা প্রক্রিয়া সেটা হওয়া উচিত। এটা ভালো, এটা শুভ লক্ষণ যে যে আবার নতুন করে চলার যে এটা শুরু হয়েছে, সেটা আগামী দিন অন্যান্য যে বিষয়গুলো আছে সেইগুলো আমি আশা করি সেটা এই পরিষেবা পূর্বে স্থগিত হয়েছিল 2 দফায়। প্রথমত কোভিড-19 মহামারীর সময়, দ্বিতীয়ত বাংলাদেশে কথিত বাস দুর্ঘটনা ও জনতা আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে বন্ধ হয়ে পড়েছিল পরিষেবা। ভারতীয় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং বাংলাদেশে তৎকালীন অস্থির পরিস্থিতি বিবেচনায় ঢাকা আগরতলা বাস পরিষেবা বন্ধ রাখে কর্তৃপক্ষ। শনিবার সকালে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন প্রাঙ্গণ থেকে পুনরায় শুরু হয় ট্রায়াল রান, যা দেখা হচ্ছে প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনার অংশ হিসেবেই। দীর্ঘদিন যাবৎ আমাদের ঢাকা আগরতলা ইন্টারন্যাশনাল যে বাস সার্ভিস ছিল সেটা বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে সেটা বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে, তাও জানেন। ইতিমধ্যে আমাদের যিনি মৈত্রী বাসের অপারেটর, বিশেষ করে মহাদেব দাস সহ অন্যান্য অফিসাররা আজকে আগরতলা এসেছেন এবং তারা এই 2-4 দিন আমাদের ইন্টারন্যাশনাল বাস সার্ভিস ঢাকা আগরতলা তারা ট্রায়াল করবেন। আপ টু 27 তারিখ অবধি ট্রায়াল করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। 28 তারিখ থেকে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় সার্ভিস চালু হবে এবং সেই সঙ্গে এটাও আজকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের যে ভিসা হাই কমিশনার মানে আগরতলা এবং ঢাকা যে ভিসা হাই কমিশনার তারা ভিসা অফিসগুলি ওপেন করে দিয়েছেন, অর্থাৎ সরলীকরণ করে দিয়েছেন। ভিসা পাওয়ার ক্ষেত্রে আর কোনো প্রতিকূল অবস্থা থাকবে না। তাই আমরা যারা যাত্রী সাধারণের কাছে অনুরোধ রাখবো, যদি ওনারা আমাদের আগরতলা থেকে ঢাকা যেতে চান বা কলকাতা ভায়া যেতে চান, সেখানে আমাদের এখান থেকে 28 তারিখ থেকে টিকিট ওপেন হবে, সেক্ষেত্রে আর কোনো রকম প্রতিকূল অবস্থা থাকবে না। ভৌগোলিকভাবে কৌশলগত আগরতলা ঢাকা কলকাতা রুটটি ত্রিপুরা থেকে কলকাতায় সরাসরি সড়কপথে পৌঁছতে হলে পেরোতে হয় দীর্ঘ চিকেন নেক করিডোর। সেখানে বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করলে সময় ও ব্যয় উভয়ই হ্রাস পায় উল্লেখযোগ্যভাবে। উত্তর পূর্ব ভারত ও পূর্ব ভারতের মধ্যে বাণিজ্য, চিকিৎসা, পর্যটন, শিক্ষা ও পারিবারিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রুট। সীমান্তবর্তী ব্যবসায়ী ও পর্যটন খাতের সঙ্গে যুক্তদের মতে এই পরিষেবা পুনরায় চালু হলে পুনরায় গতি আসবে স্থানীয় অর্থনীতিতে। এছাড়া বৃহত্তর আঞ্চলিক সংযোগ প্রকল্প বা BBIN করিডোর সংক্রান্ত কৌশলগত আলোচনাকেও সক্রিয় করতে পারে নতুন করে। সার্বিকভাবে বলতে গেলে আগরতলা ঢাকা কলকাতা বাস পরিষেবার পুনরারম্ভ কেবল পরিবহন অবকাঠামোর পুনর্জাগরণ নয়, দ্বিপাক্ষিক আস্থার পুনর্নির্মাণ, আঞ্চলিক সংযোগ কৌশলের পুনর্মূল্যায়ন এবং উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক স্বার্থের পুনর্বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ সূচক হলো এই পদক্ষেপ। পরিস্থিতি স্থিতিশীল থাকলে বৃহত্তর আঞ্চলিক একীকরণ ও উপ আঞ্চলিক সহযোগিতারও শক্তিশালী প্রতীক হয়ে উঠতে পারে এই সিদ্ধান্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
এদিকে সব বেইলি ব্রিজ সরিয়ে কংক্রিটের ব্রিজ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার সাউথ ত্রিপুরা বাস অনার্স অ্যাসোসিয়েশনের 35তম বছর উদযাপন উপলক্ষে ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জির মর্মর মূর্তি ও প্রবীণ বাস ব্যবসায়ীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বেইলি ব্রিজ ভেঙে দুর্ঘটনা আশঙ্কা থাকায় এই ক্ষেত্রে এবার কংক্রিটের পিলার দিয়ে ব্রিজ নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অফিসারদের বলেছি যতগুলো জায়গার মধ্যে এই যে লোহার ব্রিজগুলো আছে বেলি ব্রিজ সেগুলো সরাতে হবে এবং বেলি ব্রিজগুলো যেখানে মানে অলরেডি বাঁশ দিয়ে তৈরি সেখানে যেন স্থানান্তর করা যায়। ইচ্ছে করলে এগুলো মানে বোল্ট স্ক্রু বোল্টের বিষয় আছে, এগুলো ইজি খোলা যায়। অলরেডি আমি জিজ্ঞেস করেছি কোথায় কোথায় এখন পর্যন্ত লাগানো হয়েছে এবং সেগুলো যাতে আরসিসি পিলার দিয়ে বক্স কালভার্টের মতো করে এবং তারও কিন্তু কাজ শুরু হয়েছে। আমাদের সরকার এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছে। আজকে শহর থেকে আরম্ভ করে আপনারা ভাবুন, যখন এই যে আমাদের রিং রোডটা যখন অলরেডি ওয়েস্টার্ন বাইপাস যে রিং রোড সেটা কাজ শুরু হয়ে গেছে, এটারও অনুমোদন আমরা আসছে। এখানে যখন আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ডিম প্রজেক্ট যেটা আমরা এখানে একটা মল করছি, সেই মল যখন হবে সেটা তো আপনাদের যারা এখানে গাড়িগুলা চালায় তাদেরও লাভ হবে। এখানে আমাদের 16B+G সবচেয়ে উঁচু দালান আমরা তৈরি করছি গুর্খা বস্তিতে। সেটা একটা পেন্ডুলাম মুভমেন্ট, প্রায় 8.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে। আমাদের এখানে 5 স্টার হোটেল হচ্ছে, এখন 5 স্টার হোটেল একটা টাটা কোম্পানির সাথে হয়েছে। সেটা করলে 200 জনের লোকের এখানে সংস্থান হবে। কিন্তু ইনডাইরেক্টলি যারা গাড়ি চালায়, যারা বিদেশ থেকে লোক আসবে, এক একটা রুমের ভাড়া 4টা রুম এক্সক্লুসিভ রাখবে, যার ভাড়া 1.5 লাখ থেকে 2.5 লাখ। তো বিদেশ থেকে তাদের চার্টার প্লেন নিয়ে আসবে তারা, কারণ টাটা কোম্পানির এরকম আছে। তারা আসলে ওখানে বসে থাকবে না, ওরা যখন বিভিন্ন জায়গায় যাবে তখন তো আমার শ্রমিক ভাইরা বা মালিকরা তাদেরই লাভ হবে, বেভারেজ যারা সাপ্লাই করবে তারা হবে। আজকে একের পর এক আমাদের এই কাজগুলো আমরা করছি। আপনারা আগামী কিছুদিনের মধ্যেই অপারেশনাল হবে মৈত্রী সেতু। শনিবার স্বদেশী জাগরণ মঞ্চের অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শুধুমাত্র উত্তর পূর্বের প্রবেশদ্বারেই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ারও প্রবেশদ্বার হবে ত্রিপুরা। এক্ষেত্রে ব্যবহার করা হবে চিটাগাং বন্দরকে। রাজ্যের আর্থ সামাজিক পরিস্থিতির উন্নয়নে বিশেষ ভূমিকাও রাখবে এই সেতু বলেও এদিন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন ছোট এবং মাঝারি শিল্প উদ্যোগীদের অনুপ্রেরণা ও সংবর্ধনা সভার আয়োজন করা হয় রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে। नरेंद्र मोदी जी नॉर्थ ईस्टर्न के लिए अलग अलग सुविधा दिए हैं, स्पेशल एफर्ट्स इधर दे रहे हैं। उसी संदर्भ में कल हिंदी भाषा का 3000 लोगों का प्रोग्राम इधर लिया है। तो ये नॉर्थ ईस्ट में रखना, त्रिपुरा में वैसे इसमें एंकरेज देना। लास्ट ईयर भी नॉर्थ ईस्ट काउंसिल मीटिंग गवर्नर्स का, चीफ मुख्यमंत्री का इधर ही हुआ था। तो ऐसे धीरे धीरे अपना नॉर्थ ईस्ट में पर्टिकुलरली त्रिपुरा में ये कार्यक्रम हो रहा है, इसको बल दे रहा है प्रधानमंत्री। उसको एडवांटेज लेके आगे जाने का है और आगे वाले दिनों में अपन को ये नॉर्थ ईस्ट के लिए, नॉर्थ ईस्ट एशिया के लिए त्रिपुरा एक गेटवे बनने वाला है। अभी अपन ये बांग्लादेश से पोर्ट है, चित्तगांग पोर्ट जो है, पोर्ट के लिए ब्रिज हो गया था। उस टाइम पे पॉलिटिकल डिफरेंसेस उधर होने से वो इनॉग्रेशन नहीं हुआ। अभी उधर आए हैं, थोड़ी दिनों में वो इनॉग्रेशन होगा। वो इनॉग्रेशन होने के बाद ऊपर से असम से इधर आने का जरूरत नहीं है। अपने को पत्थर होना है, सीमेंट होना है, स्टील होना है। अपने को चिटगांग पोर्ट से जल्दी आएगा। खाली अपना त्रिपुरा नहीं, पूरे नॉर्थ ईस्ट के लिए एक गेटवे बनेगा। तो उसके लिए अपन तैयार रहना है, उसका एडवांटेज।
ভাষা ও লিপি প্রশ্নে নতুন করে রাজনৈতিক বিতর্কের আবহ তৈরি হয়েছে রাজ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে ভাষাগত আধিপত্যের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরার রাজনৈতিক পরিসরে ভাষা ও লিপি ইস্যু ঘিরে বিতর্কের আবহ তৈরি হয়েছে নতুন করে। কেন্দ্রের বিরুদ্ধে ভাষাগত আধিপত্য প্রচারের অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর এই বক্তব্য আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাম্প্রতিক ত্রিপুরা সফরের পর। বৃহস্পতিবার হাপানিয়ার আন্তর্জাতিক অন্দর প্রদর্শনী কেন্দ্রে পূর্ব, উত্তর পূর্ব ও উত্তর আঞ্চলিক রাজভাষা সম্মেলনের উদ্বোধনে যোগ দেন অমিত শাহ। সম্মেলনে ভাষা নীতি ও লিপি প্রসঙ্গে তাঁর মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক বিতর্কে সূত্রপাত করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্র চৌধুরী স্পষ্ট করে জানান, সরকারি ভাষা বিভাগ হিন্দি প্রচারে কাজ করবে, এ বিষয়ে আপত্তি নেই। তবে উত্তর পূর্বাঞ্চলের ভাষাগুলিকে দেবনাগরী লিপি গ্রহণের পরামর্শ দেওয়া হলে তা গ্রহণযোগ্য নয় বলেই মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। প্রাক্তন সাংসদ হিসেবে সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটিতে কাজের অভিজ্ঞতার উল্লেখ করে আঞ্চলিক ভাষার বিকাশকে নির্দিষ্ট একটি লিপির সঙ্গে শর্ত সাপেক্ষে যুক্ত করা হলে তা একটি অস্বস্তিকর বার্তা বহন করে বলে অভিযোগ করেন জিতেন্দ্র চৌধুরী। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলনেতা। উত্তর পূর্বাঞ্চল প্রায় 40টিরও বেশি আদিবাসী ভাষার নিবাস। প্রতিটি ভাষার নিজস্ব ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক ভিত্তি রয়েছে। দেবনাগরী লিপি গ্রহণের সঙ্গে উন্নয়ন বা সরকারি সহায়তাকে যুক্ত করার ইঙ্গিত এই সমৃদ্ধ ভাষাগত বৈচিত্র্যের প্রতি সুবিচার করে না বলেও মন্তব্য করেন তিনি। মাত্র গতকাল আমাদের দেশের যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয় আমাদের রাজ্য সফর করে গেছেন। আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটা রাজভাষা দপ্তর নামে একটা দপ্তর আছে হিন্দি প্রসারের জন্য, এতে কারো আপত্তি সেখানে নেই। আমি যখন সাংসদ ছিলাম আমিও ওই কমিটির একজন সদস্য ছিলাম। সেই কমিটির একটা সভা এখানে করেছে, কিন্তু এই সভাতে এসে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন যে উত্তর পূর্বাঞ্চলের প্রায় 40টা এরকম এই আদিবাসীদের ভাষা, তিনি বলছেন এদের প্রত্যেককে দেবনাগরী এই অক্ষর স্ক্রিপ্ট নিয়ে তাদের ভাষা লিখতে হবে, প্রায় থ্রেট, হুমকির মতো। এই ধরনের দৃষ্টিভঙ্গি আরএসএস এর আদর্শিক অবস্থানের প্রতিফলন। ভাষা ও লিপি সংক্রান্ত সিদ্ধান্ত একান্তভাবেই সংশ্লিষ্ট ভাষাভাষী সম্প্রদায়ের ওপর নির্ভরশীল হওয়া উচিত। উপর থেকে কোনো প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মানুষের নিজস্ব পছন্দের লিপিতে মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও প্রসারের পূর্ণ স্বাধীনতা থাকা অপরিহার্য। ভাষা মানুষের আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তাই ভাষা ও লিপির প্রশ্নে যে কোনো ধরনের চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট, উল্লেখ করেন জিতেন্দ্র চৌধুরী। ব্যবহার না করা হয় তাহলে এই ভাষাগুলো বিকাশের জন্য কোনো রকমের সাহায্য করা হবে না। এটা এক ধরনের ভাষা সন্ত্রাস, ভাষা সংস্কৃতির আধিপত্যবাদ। এটা আরএসএস এর চিন্তা ভাবনা প্রসূত। আমরা এর নিন্দা জানাচ্ছি। আজকেরই পবিত্র দিনে আব্দুল বরকত সালামদের শহীদান দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা আমাদের মাতৃভাষার স্বাধীনতা, যে স্ক্রিপ্ট হোক বা অন্য যা কিছু, সেই অংশের জনগণ তার সংখ্যাগরিষ্ঠ তারা যা চাইবেন সেটাই হবে সেই স্ক্রিপ্ট বা অন্য যে কোনো ধরনের ভাষা সংক্রান্ত নীতি। এর বিরুদ্ধে কোনো ধরনের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা আজকে যখন আমরা এই 21শে ফেব্রুয়ারি আমরা প্রতিপালন করছি, আজকের এই দিবসে যেমন শহীদদের স্মরণ করছি, সেই 52 হোক বা এই 61 হোক বা 75, তার সাথে আজকে যারা এই ভাষা ওপর দমন নীতি চালিয়ে যেতে চাইছে তার বিরুদ্ধেও আমরা অঙ্গীকার ঘোষণা করছি। ভাষাগত বহুত্ব ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার প্রশ্নে লিপি বিতর্ক বর্তমানে হয়ে উঠেছে একটি রাজনৈতিক ইস্যু। আগামী দিনে ত্রিপুরার রাজনীতিতে এই বিষয়টি আরো সুরে চড়াবে কিনা তা নিয়ে চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
রাজ্য রাজনীতিতে তথাকথিত আদি বিজেপির ব্যানারকে সামনে রেখে সূর্যমণিনগরের রামপ্রসাদ পালের কার্যকলাপকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। তার সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান, পৃথক কর্মসূচি এবং দলীয় বার্তার বাইরে পদক্ষেপ এইসবই এখন প্রশ্নের মুখে ফেলেছে দল এবং সরকারকে। আদি পরিচয়ের রাজনৈতিক তাৎপর্য, দলীয় শৃঙ্খলা এবং ভবিষ্যৎ সমীকরণ সব মিলিয়ে বিষয়টি এখন কেবল ব্যক্তিকে ঘিরে নয়, বরং তা হয়ে উঠেছে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের অংশ। সূর্যমণিনগর কেন্দ্রকে ঘিরে রামপ্রসাদ পালের রাজনৈতিক অবস্থান ও কৌশল নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে, বিশেষ করে নিজেকে আদি বিজেপি হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টার পাশাপাশি সাম্প্রতিক কিছু রাজনৈতিক পদক্ষেপ আবারও একবার বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে তার অবস্থানকে। আদি বিজেপি নামকে ব্যবহার করে এবং তাকে বিকৃত করে বিভিন্ন অবৈধ এবং অনৈতিক কাজকর্মের মধ্য দিয়ে নিজের পলিটিক্যাল ক্যারিয়ারকে দাঁড় করিয়েছেন বলে অভিযোগ রামপ্রসাদ পালের বিরুদ্ধে। বিগত 25 বছরের বামফ্রন্টের সময়কালে তথাকথিত আদি বিজেপি রামপ্রসাদ পালের ন্যূনতম একটি আন্দোলন কর্মসূচির সাক্ষী ত্রিপুরা রাজ্যে রয়েছে কিনা তা জানা নেই তথ্যবিজ্ঞ মহলে। 1993 সাল থেকে 2018 সালের 25 বছরের বামফ্রন্টের সময়কালে তথাকথিত আদি বিজেপি রামপ্রসাদ পালের রাজনৈতিক কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলছেন খোদ দলেরই একাংশ নিষ্ঠাবান কর্মী। 25 বছরের এই বামফ্রন্টের সময়কালে নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদ বা বাম বিরোধী কোনো আন্দোলনে রামপ্রসাদ পালের অংশগ্রহণ স্মরণ করতে পারছেন না ভারতীয় জনতা পার্টির সত্যিকারের আদি কার্যকর্তারা। বামফ্রন্টের সময়ে শাসক সিপিআইএমকে ম্যানেজ করে বৈধ অবৈধ ব্যবসার মাধ্যমে সূর্যমণিনগর এলাকায় একজন ব্যবসায়ী বলে পরিচিত ছিলেন রামপ্রসাদ পাল। 2018 বিধানসভা নির্বাচনে পালা বদলের হাওয়ায় গা এলিয়ে দিয়ে নিজের পলিটিক্যাল প্ল্যাটফর্ম আদায় করার রসদ খুঁজে পান তথাকথিত এই আদি বিজেপি। প্রতিষ্ঠান বিরোধী হওয়ায় 2018 সালে যেখানে ঘটি সহ বিসর্জন হয় সিপিআইএম এর, তখনই তিনি হয়ে পড়েন পুরোদস্তুর বিজেপি। আর সেখান থেকেই শুরু হয় আসল খেলা। সূর্যমণিনগর এলাকা থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে গত কয়েক বছরে নিজের সম্পদ কিভাবে কয়েকশো গুণ বাড়িয়ে নিয়েছেন এই এলাকার মুকুটহীন সম্রাট রামপ্রসাদ পাল তা শোনা যায় এলাকায় কান পাতলে। আদি শব্দের মাহাত্ম্য হলো ত্যাগ, সমর্পণ এবং আত্মবলিদান। এর মাধ্যমে লিগেসি তৈরি করা। এই ক্ষেত্রে লিগেসি তৈরি করার জনকরা নীতি আদর্শকে ভিত্তি করে সুসংহত একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যান, যার ধারক এবং বাহক হয় পরবর্তী প্রজন্ম। এক্ষেত্রে নিজেকে আদি বিজেপি বলে প্রচারের ঝাঁক পিটিয়ে কি ধরনের ত্যাগ, সমর্পণ এবং আত্মবলিদানের লিগেসি তৈরি করেছেন রামপ্রসাদ পাল তা নিয়ে প্রশ্ন উঠছে খোদ বিজেপির অন্দরমহলে। তবে হ্যাঁ, চার দখলের লিগেসি তৈরি করার জন্য 2022 সালের 14 মে যে তাণ্ডব লীলা চালিয়েছিলেন এই তথাকথিত আদি বিজেপি, তার ভিডিও 3 বছর পরেও ট্রেন্ডিং এ রয়েছে নেট দুনিয়ায়। 2018 সালের পর থেকে সূর্যমণিনগরকে নিজের ইজারা হিসেবে প্রচার করে যে ধরনের কার্যকলাপ সংগঠিত করে চলেছেন রামপ্রসাদ পাল অ্যান্ড কো, তার বিরুদ্ধে আঙুল তোলার মতো সাহস কেউ করতে পারেন বলে স্বপ্নেও ভাবতে পারেন না তথাকথিত এই আদি বিজেপি নেতা। বামফ্রন্টের 25 বছরের সময়কালে সিপিআইএম কে কোলে পিঠে এমনকি পকেটে রেখে চলা রামপ্রসাদ পালই 2018 পর হয়ে গেলেন অতি রাষ্ট্রবাদী আদি বিজেপি নেতা। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে থানার নাকের ডগায় আমতলী স্কুলের জায়গা দখল করে জাতীয় সড়কের পাশে ভিটি বিক্রির অভিযোগ উঠেছে মার্কা ঘেরুয়া নেতার বিরুদ্ধে। আর কিছু না হোক, সূর্যমণিনগরে রামপ্রসাদ এন্ড কোংয়ের মাফিয়াগিরি, জমি দালালি, তোল্লা আদায়, চাঁদাবাজি, পাচার এবং চোরা চক্রের বিরুদ্ধে কলম ধরার অপরাধে বরিষ্ঠ সাংবাদিক সম্পাদককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেবার ক্ষমতা অর্জন করেছেন তথাকথিত এই আদি বিজেপি নেতা, তা আজ জলের মতো পরিষ্কার। তবে মৌচাকে ঢিল পড়তেই এক সময় কোলে পিঠে এবং পকেটে রাখা সিপিআইএম এর সঙ্গ পেতে আবারও একবার মরিয়া হয়ে উঠেছেন এই আদি বিজেপি নেতা। তাই যদি না হয় তাহলে রাজভাষা আঞ্চলিক সম্মেলনে যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সেখানে যোগদান করেছিলেন রাজ্যের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ের বিজেপি কর্মকর্তারা, সেখানে কেন সিপিআইএম সাধারণ সম্পাদকের সঙ্গে আলাদাভাবে অন্য একটি ভূমি পূজনে অনুষ্ঠানের আয়োজন করবেন তথাকথিত এই আদি বিজেপি রামপ্রসাদ পাল, তা নিয়ে জোর বিতর্ক চলছে রাজ্য রাজনীতিতে। শুধু তাই নয়, তারই এলাকায় যেখানে 22 ফেব্রুয়ারি উদ্বোধন হতে চলেছে স্টেজ অলিম্পিক গেমস, সেখানেও উপস্থিত থাকবেন না তথাকথিত এই আদি বিজেপি রামপ্রসাদ পাল। ত্রিপুরাতে বর্তমানে যেখানে ভারতীয় জনতা পার্টির ভরা গাঙে বইছে জোয়ার, সেখানে সিপিআইএম রাজ্য সম্পাদকের সঙ্গে আলাদা কর্মসূচি করে কি ধরনের ব্লুপ্রিন্ট রচনা করছেন
এই আদি বিজেপি নেতা, তা জানতে চাইছেন রাজ্যের সাধারণ মানুষ। রামপ্রসাদ পালকে ঘিরে বিতর্ক কেবল একজন নেতার ব্যক্তিগত ভাবমূর্তি নিয়ে নয়, ত্রিপুরার বর্তমান রাজনৈতিক কাঠামোর দিক নির্দেশও স্পষ্ট করছে রামপ্রসাদ পালের সাম্প্রতিক কার্যকলাপ। আদি পরিচয়ের দাবি, ক্ষমতার পরবর্তী উত্থান, বরিষ্ঠ সাংবাদিক সম্পাদককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির মতো বিতর্কিত ঘটনা এবং প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে মঞ্চ ভাগ, সব মিলিয়ে রামপ্রসাদ পাল নামটি ত্রিপুরা প্রদেশ বিজেপির জন্য এখন হয়ে উঠেছে সূক্ষ্ম পর্যবেক্ষণের বিষয়। আগামী দিনে তার অবস্থান দলীয় কাঠামোর ভেতরে কতটা দৃঢ় থাকে নাকি নতুন সমীকরণের দিকে মোড় নেয়, সেই উত্তরেই নির্ধারণ করবে এই বিতর্কের ভবিষ্যৎ। রিপোর্ট, নিউজ নাও। রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বাইজাল বাড়ি এলাকায় ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার র্যালিকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয় শনিবার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বাইজাল বাড়ি এলাকায় শনিবার রাজনৈতিক উত্তেজনার পারদে চলল ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার ডাকা র্যালিকে ঘিরে। নির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে চাপা উত্তেজনা বিরাজ করছিল এলাকায়। অভিযোগ, র্যালি বানচালের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল সংগঠিত করেন তীব্রামথা কর্মী সমর্থকেরা, যেখানে উপস্থিত ছিলেন মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। মন্ত্রী বিকাশ দেববর্মা বাইজালবাড়ি এলাকায় পৌঁছতে স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইন শৃঙ্খলা রক্ষায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ানরা। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হলেও প্রায় শতাধিক যানবাহন দীর্ঘক্ষণ আটকে পড়ে, ফলে চরম ভোগান্তির সৃষ্টি হয় সাধারণ মানুষের। বিজেপি জনজাতি মোর্চা নির্ধারিত র্যালি কার্যত ভেস্তে যায় এদিন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরো ঘনীভূত হয় এলাকায়। এডিসি এলাকায় এভাবে বিক্ষোভ দেখিয়ে বিজেপির অগ্রযাত্রা রোখা যাবে না। রঞ্জিত দেববর্মা অতীতে উগ্রবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন এবং আইনানুগ প্রক্রিয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। বেলায় যে উজাগানি এমএলএ বরম গোনাं रन्जित देबबर्मा चिनी पार्टीनि बाइक रैली तंगमानि जेकुनोनि संगठननि अधिकार दं जतनिनो पुलिसनि पारमिशन नाजाक बाइक रैली खायनानि बागै तिनि चिनी बाइक रैलिनो बकासुका राजनीति खायनानि जतनिनो अधिकार दङ राजनीति खायनानि जतनिनो अधिकार दङ এই রামচন্দ্রঘাট কেবনিয়া রামচন্দ্রঘাট যতনি রামচন্দ্রঘাট তো তিনি চিংনা আটপক্ষা আগামী দিনও ও পাবলিক রক বন জবাব নাই আনি আহ্বান রাজনৈতিক খানে যতনের অধিকার দङ কেবনি অধিকার খর্ব খাইমিয়া ব এমএলএ তিনি চিনি পলিটিক্যাল পার্টিনি বাইক রেলি দংমানে ব আটপক্ষা আগামী দিনও মনে জবাব মাননাय 7 বছর যারা রমাই নङाव কাসাজাক आं प्राय 1 घन्टा रमै कासाजाक दिनै चिनि बाइक रैली तंमानि चिनि पारमिशन दङ जतन दङ बाइक रैलिनि पारमिशन दङ किन्तु इलिगेल भाबे दिनै चिनि बाइक रैलिनो बकासुका बाइक रैलि के ताबुक चालौ नाय जासा बाइक रैलि म चिंनायनाय सिचुएशन ताम नायनाय चिंनायनाय बाइक रैलि जों खायनाय जों बाइक रैलि जों खायनाय सर बोटो साबो रेपिस नो सेन कोना माने अब पुरो रेपिस करिउ जागा। পরবর্তী সময়ে মথার এই বিক্ষোভ নিয়ে সাফাই গাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। স্যার তিনি টামনে তুমফলা না খাও জায়গা অরংখা অর খরচে রেপিস প্রসেনজিৎ দেববর্মা বা হাসতে পাইনো বিনি রেপ কেস তঙ্গ 25 বছর ব খারি তংমানি বনে সাল বুরুম বুরুম নগো বড় যে ফাইয়ে তুমকো খাই তং ফাইমানি বেরাই তং ফাইমানি আর বিভিন্ন প্রোগ্রাম খাইও বিভিন্ন খাই তং অথচ পুলিশ কোর্টে রিপোর্ট পাঠাগতা বিনে বনে নাইতো বিমাইয়া তিনর जों मानखा बनो जों पुलिसनो दाबि खायका बनो रमै नों कोर्ट चालु खाइदि हिनै चालानि दि हिनै पुलिस केन्तु रमे बनो बरं और प्रोटेक्शन दि तनिका पुलिस बरं न हा बरं र खारिने न बगे बर साइतो बैसं के जों साका नों बनो रमदि जों और बीजेपी नि रेली खाइने चिन कोन बादा करे बनो प्रोग्राम खाइने कोन बादा करे किन्तु एकजन रेपिस न नों और बनो रमदि बनो डिटेन खाइदि नों और रेपिस न तातारि रमदि बनो रमै एकजन बुरि जे रेप खाइजाका ब जस्टिस मानतो जों आबो नायो। এদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে রামচন্দ্রঘাট মহকুমায় তীব্র আকার ধারণ করেছে রাজনৈতিক চাপানোতর। আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে এই ধরনের ঘটনা বিস্তার লাভ করতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের।
এদিকে পরিস্থিতির ওপর কড়া নজরদারি চলছে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে এদিন জানিয়েছে স্থানীয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছে এই মুহূর্তের শেষ খবরে। মাতৃভাষার বিকাশ এবং এর প্রচার প্রসারে দিতে হবে গুরুত্ব। এক্ষেত্রে ভূমিকা নিতে হবে আজকের যুব সমাজকেও। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই জানালেন রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। এদিন রাজধানী সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাজ্যভিত্তিক এক অনুষ্ঠানের অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। এই যুব সমাজে কিন্তু আগামী দিনে আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষার উত্তরাধিকারী। তো স্বাভাবিক কারণে আজকে আমাদের দিন পাল্টেছে। আজকে ডিজিটালাইজেশনের যুগ, আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এআই এর যুগ। আজকে প্রযুক্তি দ্রুততার সাথে, দ্রুত গতিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আজকে এগিয়ে যাচ্ছে। সুতরাং তার মাঝে আমাদের এই আঞ্চলিক ভাষাগুলো কিংবা মাতৃভাষাগুলো যেন হারিয়ে না যায়, বরং এই সমস্ত প্রযুক্তির হাত ধরে বা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন সম্ভাবনার দুয়ার যাতে আগামী দিনে আমাদের এই মাতৃভাষার উন্মুক্ত হয়, এই দায়িত্ব কিন্তু আমাদের যুব সমাজের। সুতরাং এই যুব সমাজ এই প্রযুক্তির সাথে আমাদের এই মাতৃভাষাকে অক্ষত রেখে যাতে নতুন নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য যুব সমাজকে একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগামী কিছুদিনের মধ্যেই অপারেশনাল হবে মৈত্রী সেতু। শনিবার স্বদেশী জাগরণ মঞ্চের অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শুধুমাত্র উত্তর পূর্বের প্রবেশদ্বারই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ারও প্রবেশদ্বার হবে ত্রিপুরা। এক্ষেত্রে ব্যবহার করা হবে চিটাগাং বন্দরকে। রাজ্যের আর্থসামাজিক পরিস্থিতির উন্নয়নে বিশেষ ভূমিকাও রাখবে এই সেতু বলেও এদিন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন ছোট এবং মাঝারি শিল্প উদ্যোগীদের অনুপ্রেরণা ও সংবর্ধনা সভার আয়োজন করা হয় রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে। नरेंद्र मोदी जी नॉर्थ ईस्टर्न के लिए अलग अलग सुविधा दिए हैं, स्पेशल एफर्ट्स इधर दे रहे हैं। उसी संदर्भ में कल हिंदी भाषा का 3000 लोगों का प्रोग्राम इधर लिया है। तो ये नॉर्थ ईस्ट में रखना, त्रिपुरा में वैसे इसमें एंकरेज देना। लास्ट ईयर भी नॉर्थ ईस्ट काउंसिल मीटिंग गवर्नर्स का, चीफ मुख्यमंत्री का इधर ही हुआ था। तो ऐसे धीरे धीरे अपना नॉर्थ ईस्ट में पर्टिकुलरली त्रिपुरा में ये कार्यक्रम हो रहा है, इसको बल दे रहा है प्रधानमंत्री, उसको एडवांटेज लेके आगे जाने का है।
और आगे वाले दिनों में अपन को ये नॉर्थ ईस्ट के लिए, नॉर्थ ईस्ट एशिया के लिए त्रिपुरा एक गेटवे बनने वाला है। अभी अपन ये बांग्लादेश से पोर्ट है, चित्तगांग पोर्ट जो है, पोर्ट के लिए ब्रिज हो गया था। उस टाइम पे पॉलिटिकल डिफरेंसेस उधर होने से वो इनॉग्रेशन नहीं हुआ। अभी उधर आए हैं, थोड़ी दिनों में वो इनॉग्रेशन होगा। वो इनॉग्रेशन होने के बाद ऊपर से असम से इधर आने का जरूरत नहीं है। अपने को पत्थर होना है, सीमेंट होना है, स्टील होना है। अपने को चिटगांग पोर्ट से जल्दी आएगा। खाली अपना त्रिपुरा नहीं पूरे नॉर्थ ईस्ट के लिए एक गेटवे बनेगा, तो उसके लिए अपन तैयार रहना है। उसका एडवांटेज অফিসারদের বলেছি যতগুলো জায়গার মধ্যে এই যে লোহার ব্রিজগুলো আছে, বেলি ব্রিজ, সেগুলো সরাতে হবে। এবং বেলি ব্রিজগুলো যেখানে মানে অলরেডি বাঁশ দিয়ে তৈরি, সেখানে যেন স্থানান্তর করা যায়। ইচ্ছে করলে এগুলো মানে বোল্ট, স্ক্রু বোল্টের বিষয় আছে, এগুলো ইজি খোলা যায়। অলরেডি আমি জিজ্ঞেস করেছি কোথায় কোথায় এখন পর্যন্ত লাগানো হয়েছে, এবং সেগুলো যাতে আরসিসি পিলার দিয়ে বক্স কালভার্টের মতো করে, এবং তারও কিন্তু কাজ শুরু হয়েছে। আমাদের সরকার এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছে। আজকে শহর থেকে আরম্ভ করে আপনারা ভাবুন, যখন এই যে আমাদের রিং রোডটা যখন অলরেডি ওয়েস্টার্ন বাইপাস যে রিং রোড, সেটা কাজ শুরু হয়ে গেছে, এটারও অনুমোদন আমরা আসছে। এখানে যখন আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ডিম প্রজেক্ট, যেটা আমরা এখানে একটা মল করছি, সেই মল যখন হবে, সেটা তো আপনাদের যারা এখানে গাড়িগুলা চালায় তাদেরও লাভ হবে। এখানে আমাদের 16B+G সবচেয়ে উঁচু দালান আমরা তৈরি করছি গুর্খাবস্তিতে। সেটা একটা পেন্ডুলাম মুভমেন্ট, প্রায় 8.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে। আমাদের এখানে 5 স্টার হোটেল হচ্ছে, এখন 5 স্টার হোটেল একটা টাটা কোম্পানির সাথে হয়েছে। সেটা করলে 200 জনের লোকের এখানে সংস্থান হবে। কিন্তু ইনডাইরেক্টলি যারা গাড়ি চালায়, যারা বিদেশ থেকে লোক আসবে, এক একটা রুমের ভাড়া, 4টা রুম এক্সক্লুসিভ রাখবে, যার ভাড়া 1.5 লাখ থেকে 2.5 লাখ। তো বিদেশ থেকে তাদের চার্টার প্লেন নিয়ে আসবে তারা, কারণ টাটা কোম্পানির এরকম আছে। তারা আসলে ওখানে বসে থাকবে না, ওরা যখন বিভিন্ন জায়গায় যাবে তখন তো আমার শ্রমিক ভাইরা বা মালিকরা তাদেরই লাভ হবে, বেভারেজ যারা সাপ্লাই করবে তারা হবে। আজকে একের পর এক আমাদের এই কাজগুলো আমরা করছি। আপনারা এর মধ্যে 1 বছরের মধ্যে আপনারা শুনলে অবাক হবেন যে এখানে এই কয়েক বছরের মধ্যে এত ডেভেলপমেন্ট আমরা করছি এখানে, যে সেটা যদি আমি আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ত্রিপুরার ক্রীড়া ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে চলেছে স্টেট গেমস 2026 এর মাধ্যমে। প্রথমবারের মতো 22 ফেব্রুয়ারি আয়োজিত এই রাজ্য স্তরের ক্রীড়া আসর দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত ক্রীড়াবিদদের অংশগ্রহণে এবারের স্টেট গেমসে মোট 18টি ইভেন্ট অন্তর্ভুক্ত হয়েছে। ক্রীড়া বিকাশকে ত্বরান্বিত করা এবং নতুন প্রজন্মকে বহুমুখী খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে এই বৃহৎ উদ্যোগ। এবারের আসরের বিশেষ আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে গলফ। ত্রিপুরায় গলফ এখনও নবীন খেলা হলেও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন হয়েছে প্রতিযোগিতা আয়োজনের যাবতীয় প্রস্তুতি। আগামী 23 ও 24 ফেব্রুয়ারি আগরতলার শালবাগানে অবস্থিত তাস্কর বিএসএফ গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে গলফ ইভেন্ট। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত মোট 20 জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন এই প্রতিযোগিতায়। নির্বাচন প্রক্রিয়ায় খেলোয়াড়দের দক্ষতা, প্রশিক্ষণ এবং খেলার মানদণ্ডকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে বজায় থাকে প্রতিযোগিতার মান উচ্চ স্তরে। ত্রিপুরায় গল্ফের মতো কৌশল নির্ভর ও সম্ভাবনাময় খেলার অন্তর্ভুক্তি রাজ্যের ক্রীড়া পরিমণ্ডলে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানিয়েছে গলফ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা। স্টেট গেমস এর মাধ্যমে রাজ্যের ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে জাতীয় স্তরে সাফল্য অর্জনের পথ আরও সুগম হবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেছে গলফ অ্যাসোসিয়েশন অফ
ত্রিপুরা। इंटरनेशनल मातृ दिवस है आप सब जानते हैं और इसका इतिहास भी सबको मालूम है और सबका अपना अपना जो मातृभाषा है उसमें हमेशा बात करना चाहिए। कल माननीय गृहमंत्री जी ऑलरेडी बोल चुके हैं, उन्होंने कहा कि पहले अपने घर में अपना मातृभाषा से सब बच्चे से बात करना चाहिए, घर में मातृभाषा से बात करना चाहिए। नहीं तो अपना जो परंपरा है, जो इतिहास है और जो हमारा संस्कृति है वो भूल जाए। ये एक नया दिशा उन्होंने कल कहा और मैं समझता हूँ ये मातृभाषा उनके साथ जो कल उन्होंने कहा इसके साथ काफ़ी इसका मैसेज भी दिए और मैं इसलिए आज मातृभाषा दिवस के उपलक्ष्य में मैं पूरा त्रिपुरावासी को मैं शुभेच्छा देना चाहता हूँ और जो माननीय गृहमंत्री जी कल बताया उस हिसाब से सबको पहले अपना मातृभाषा, उसके बाद जो अपना बाहर का जो भाषा है दूसरा भाषा, ये चाहे हिंदी भाषा हो ये चाहे दूसरा भाषा हो, भाषा जानने में तो कोई दिक्कत नहीं है, अंग्रेजी भी आप जान सकते हो, लेकिन पहले मातृभाषा उसमें कोई माने ये नहीं होगा, कॉम्प्रोमाइज़ नहीं होगा। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। অলিতে গলিতে বেড়ে ওঠা নেশা সাম্রাজ্য কঠোরভাবে প্রতিরোধ এবং পরীক্ষার মরশুমে গভীর রাত পর্যন্ত শব্দদূষণ রোধের দাবিতে ডেপুটেশন প্রদান করল বাম গণতান্ত্রিক ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই। শনিবার রামনগর আউটপোস্টের ওসির সঙ্গে সাক্ষাৎ করে লিখিত দাবিপত্র তুলে দেয় সংগঠনের একটি প্রতিনিধি দল। বিভিন্ন পাড়া মহল্লায় নেশা জাতীয় দ্রব্যের অবাধ বিস্তার যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। এই প্রবণতা রুখতে নিয়মিত টহলদারি বৃদ্ধি, সন্দেহভাজন আস্তানায় নজরদারি এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠন। একই সঙ্গে বর্তমানে চলমান পরীক্ষার মরশুমে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে মাইক ও ডিজে ব্যবহারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠন। নেশা এবং জুয়া কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই যে পাচার বাণিজ্য নেশা বাণিজ্যটা বন্ধে পুলিশকে একটা সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে। আমরা দেখলাম এই সময়ের মধ্যে জিরানিয়া রেলকাণ্ডের পর আগরতলা শহরেও গত কিছুদিন আগে রেলের ওয়াগন ভর্তি নেশা সামগ্রী ধরা পড়ল। ফলে পুলিশের সামনে এই ঘটনাগুলি হচ্ছে এবং পুলিশ প্রশাসন এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করছে না। যারাই অবৈধ এই নেশা সাম্রাজ্য বিস্তারে ভূমিকা গ্রহণ করছে পুলিশ জানে এগুলি, পুলিশ জানার পরও কেবলমাত্র শাসক দলের অঙ্গলি হেলনে কাজ করছে পুলিশ। নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে আমরা দাবি জানাচ্ছি তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয় পয়েন্টটা কি আছে, রাজনৈতিক সন্ত্রাস রোধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকে যেখানেই আমরা লক্ষ্য করছি যে প্রতিবাদের ভাষা প্রতিরোধ তৈরি করছে সেখানেই শাসক দলের আক্রমণ সন্ত্রাস এগুলি নেমে আসছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসন্ন, কোথাও কোথাও এর মধ্যেই শুরু হবে পরীক্ষাগুলি এবং আমরা দেখছি যে আমাদের রাজ্যের একটা অদ্ভুত কালচার এই সময়ের মধ্যে আমদানি হয়েছে যে কালী পুজো হবে ডিজে অর্কেস্ট্রা, দুর্গা পুজো হবে ডিজে অর্কেস্ট্রা, স্বাভাবিক। ফলে উৎসব হবে, উৎসবের মধ্যে মানুষ আনন্দ করবে স্বাভাবিক, কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে ছাত্রছাত্রীদের পরীক্ষা, এই যে মেলা, এই যে নানাভাবে নানা আঙ্গিকে যুবদের মনকে আজকে তাদের কাজ নেই তাদের হাতে, ফলে কাজ নিয়ে কোনো আলাপচারিতার বদলে মেলা জলসা এগুলি দিয়ে যুব মনকে আজকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, কখনো সরকারিভাবে, কখনো বেসরকারিভাবে, কখনো বিজেপির পক্ষ থেকে। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি
প্রিয় সবার লংতরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। বাংলাদেশ সহকারী হাই কমিশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026। এই উপলক্ষে দোতালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে অর্থনমিত করা হয় জাতীয় পতাকা। ভাষার শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকের আবহে অনুষ্ঠিত হয় কর্মসূচির সূচনা। পরবর্তীতে ঐতিহাসিক গণসঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি পরিবেশনের মধ্য দিয়ে অস্থায়ী শহীদ মিনারে অর্পণ করা হয় পুষ্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার হাসান আল বাশার আবুল উলাই সহ দূতালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা। ভাষা আন্দোলনের চেতনাকে স্মরণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং ভাষাগত বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান বক্তারা। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের আত্মিক সম্পর্ক রয়েছে, এক্ষেত্রে ভাষা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলে এদিন জানিয়েছেন বাংলাদেশ সহকারী হাই কমিশনার হাসান আল বাশার আবুল উলাই। ত্রিপুরা এবং বাংলাদেশের যে সম্পর্ক, এটা একটা আত্মিক সম্পর্ক এবং এই সম্পর্কের ক্ষেত্রে ভাষা কিন্তু একটা অন্যতম একটা বড় নিয়ামক। ত্রিপুরাতে বাংলা ভাষাভাষী, আবার বাংলাদেশে আমরা যারা আছি আমাদের বাংলা ভাষা। সো এই যে ভাষার মাধ্যমে যে সম্পর্ক, আবার ভারতের ক্ষেত্রে ধরলে ভারতের ভাষাগত যে বৈচিত্র্য, সেটা অন্যরকম একটা সৌন্দর্য। সো এই জায়গাটাতে আমাদের আজকের দিনে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসের মূল বিষয় আমি মনে করি যে এই বৈচিত্র্যতা এবং এর সৌন্দর্য এবং এটা কিভাবে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধকরণে একটা শক্ত ভূমিকা রাখে। তো শহীদ ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজকের এই দিনে আমি ত্রিপুরাবাসী সবাইকে শুভেচ্ছা জানাই। আমি স্মরণ করি ত্রিপুরাবাসীর সাথে বাংলাদেশের যে আন্তরিক সম্পর্কের কথা এবং পৃথিবীর সকল প্রান্তে যেখানেই আজকের এই দিবসটি পালন হচ্ছে, এটা যাতে সফল হয়। মেয়র স্যার শ্রী দীপক মজুমদার মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য। রিজিওনাল কোঅর্ডিনেটর উপস্থিত আছেন, আমাদের আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মাতৃভাষার বিকাশ এবং এর প্রচার প্রসারে দিতে হবে গুরুত্ব। এক্ষেত্রে ভূমিকা নিতে হবে আজকের যুব সমাজকেও। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই জানালেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। এদিন রাজধানীর সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয়ে এবং মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। এই যুব সমাজে কিন্তু আগামী দিনে আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষার উত্তরাধিকারী। তো স্বাভাবিক কারণে আজকে আমাদের দিন পাল্টেছে, আজকে ডিজিটালাইজেশনের যুগ, আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এআই এর যুগ।
আজকে প্রযুক্তি দ্রুততার সাথে দ্রুত গতিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আজকে এগিয়ে যাচ্ছে। সুতরাং তার মাঝে আমাদের এই আঞ্চলিক ভাষাগুলো কিংবা মাতৃভাষাগুলো যেন হারিয়ে না যায়, বরং এই সমস্ত প্রযুক্তির হাত ধরে বা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন সম্ভাবনার দুয়ার যাতে আগামী দিনে আমাদের এই মাতৃভাষার উন্মুক্ত হয়, এই দায়িত্ব কিন্তু আমাদের যুব সমাজের। সুতরাং এই যুব সমাজ এই প্রযুক্তির সাথে আমাদের এই মাতৃভাষাকে অক্ষত রেখে যাতে নতুন নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য যুব সমাজকে একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু আগে গত 1 বছর ধরেই দাবি দাবা চলছে, ম্যানেজমেন্ট সেগুলো কিছুতেই মেনে নিচ্ছে না। বেসিক্যালি ওরা প্রেশারে রাখতে চাইছে, বিভিন্ন ট্রান্সফার পলিসি নাবার্ডের গাইডলাইন্স ওরা অমান্য করছে, বিভিন্ন প্রেশারে রাখছে, বলছে আমাদের বেতন কেন নিচ্ছে, সেইগুলো তো একদম জাস্টিফাইড। মহিলাদের ট্রান্সফার গাইডলাইন্স কোনোভাবেই মানতে রাজি না ওরা। তারপর ডিআরডব্লিউ ওয়ার্কার স্যানিটেশন, ওদেরকে ন্যূনতম যে সেন্ট্রাল ডিআরডব্লিউ ওয়েজেস সেগুলোও দিচ্ছে না। সেই নিয়ে আমাদের বিভিন্ন দাবি দাবি। এই জন্যই আমাদের এই ধর্মঘট আগামী 16 তারিখ, যদি ওরা 27 তারিখে যদি এএলসি শিলচরে যদি না মানে আমাদের দাবি, সেখানে যদি ফিল্ড হয়, তাহলে আমরা আগামী 16 মার্চ আমরা একদিনের স্ট্রাইক করতে বাধ্য হব। এই হচ্ছে আমাদের বিভিন্ন দাবি দাবি। তার মধ্যে 10 দাবির মধ্যে আছে হচ্ছে গিয়ে ট্রান্সফার ইস্যু, তারপর হচ্ছে গিয়ে ওয়ার্কিং এনভায়রনমেন্ট একদম টক্সিক হয়ে গেছে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, অন্য গ্রুপে আমাদের হুমকি দেওয়া হচ্ছে যে কেন বেতন নিচ্ছে, সেগুলো তো ঠিক না। আমরা ত্রিপুরাতে আছি, আমরা টিজিবি আমাদের নিজস্ব ব্যাংক। কিছুদিন আগে 50 বছর আমরা পালন হয়েছে, আগামী দিনে 75 হবে, 100 বছর হবে, ব্যাংক এগিয়ে যাবে। যতগুলো সেন্ট্রাল স্কিম আছে, টিআরএলএম স্কিম বলুন, পিএমজেবিওয়াই, এসবিআই, প্রত্যেকটা জিনিসেই প্রত্যেক বছর টিজিবি প্রত্যেকটা প্ল্যাটফর্মেই অ্যাচিভমেন্টের আমাদের কাছে ট্রফি হোক বা বিভিন্ন রিকগনিশন হোক আমরা পেয়ে থাকি। সেই জায়গায় যদি আমরা নিজস্ব দাবি দাবা, নিজস্ব স্টাফের যদি সেইগুলো না মানে, সামনাসামনি বসে ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে কথা না বলে, তখন আমরা বাধ্য হয়েই এজিটেশন আমরা আজকে বেশি না, প্রত্যেক ব্রাঞ্চ থেকে মোটামুটি 40-50 জনের মতোই করছি। আগামী দিনে আরও বৃহত্তরভাবে আমরা এটা দেখব। এই হচ্ছে আমাদের দাবি দাবি। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিবি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। मातृभाषा के विकास और उसके प्रमोशन को महत्व दिया जाना चाहिए। आज के युवाओं को भी इसमें भूमिका निभानी होगी। राज्य के हायर एजुकेशन मिनिस्टर किशोर बर्मन ने शनिवार को इंटरनेशनल मदर लैंग्वेज डे के मौके पर आयोजित एक कार्यक्रम में ये बात कही। इंटरनेशनल मदर लैंग्वेज डे का यह राज्यव्यापी प्रोग्राम आज राजधानी के सुकांतो एकेडमी ऑडिटोरियम में आयोजित किया गया। इस प्रोग्राम में अलग अलग स्कूल्स और कॉलेजेस के स्टूडेंट्स ने भी हिस्सा लिया। এই যুব সমাজই কিন্তু আগামী দিনে আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষার উত্তরাধিকারী। তো স্বাভাবিক কারণে আজকে আমাদের দিন পাল্টেছে, আজকে ডিজিটালাইজেশনের যুগ, আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এআই এর যুগ। আজকে প্রযুক্তি দ্রুততার সাথে দ্রুত গতিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আজকে এগিয়ে যাচ্ছে। সুতরাং তার মাঝে আমাদের এই আঞ্চলিক ভাষাগুলো কিংবা মাতৃভাষাগুলো যেন হারিয়ে না যায়, বরং এই সমস্ত প্রযুক্তির হাত ধরে বা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন সম্ভাবনার দুয়ার যাতে আগামী দিনে আমাদের এই মাতৃভাষার উন্মুক্ত হয়, এই দায়িত্ব কিন্তু আমাদের যুব সমাজের। সুতরাং এই যুব সমাজ এই প্রযুক্তির সাথে আমাদের এই মাতৃভাষাকে অক্ষত রেখে যাতে নতুন নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য যুব সমাজকে একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। मैत्री सेतु अगले कुछ ही दिनों में चालू हो जाएगा। राज्यपाल इंद्रसेना रेड्डी नल्लू ने आज शनिवार को स्वच्छ जागरण मंच इवेंट में ये बात कही। राज्यपाल इंद्रसेना रेड्डी नल्लू ने आज कहा, त्रिपुरा न सिर्फ नॉर्थ ईस्ट बल्कि साउथ ईस्ट एशिया का भी गेटवे होने जा रहा है। इसके लिए चिटागोंग पोर्ट का इस्तेमाल किया जाएगा। यह ब्रिज राज्य के सोशियो इकोनॉमिक सिचुएशन को भी बेहतर बनाने में खास रोल निभाएगा। इस दिन राजधानी के मुक्तधारा ऑडिटोरियम में एमएसएमई एंटरप्रेन्योर्स के लिए एक इंस्पिरेशन और रिसेप्शन मीटिंग आयोजित किया गया। नरेंद्र मोदी जी नॉर्थ ईस्टर्न के लिए अलग अलग सुविधा दिए हैं, स्पेशल एफर्ट्स इधर दे रहे हैं। उसी संदर्भ में कल हिंदी भाषा का 3000 लोगों का प्रोग्राम इधर लिया है। तो ये नॉर्थ ईस्ट में रखना, त्रिपुरा में वैसे इसमें एंकरेज देना। लास्ट ईयर भी नॉर्थ ईस्ट काउंसिल मीटिंग गवर्नर्स का, चीफ मुख्यमंत्री का इधर ही हुआ था। तो ऐसे धीरे धीरे अपना नॉर्थ ईस्ट में पर्टिकुलरली त्रिपुरा में ये कार्यक्रम हो रहा है, इसको बल दे रहा है प्रधानमंत्री। उसको एडवांटेज लेके आगे जाने का है और आगे वाले दिनों में अपन को ये नॉर्थ ईस्ट के लिए, नॉर्थ ईस्ट एशिया के लिए त्रिपुरा एक गेटवे बनने वाला है। अभी अपन ये बांग्लादेश से पोर्ट है, चिटागोंग पोर्ट जो है, पोर्ट के लिए ब्रिज हो गया था। उस टाइम पे पॉलिटिकल डिफरेंसेस उधर होने से वो इनॉग्रेशन नहीं हुआ। अभी उधर आए हैं, थोड़ी दिनों में वो इनॉग्रेशन होगा। वो इनॉग्रेशन होने के बाद ऊपर से असम से इधर आने का जरूरत नहीं है। अपने को पत्थर होना है, सीमेंट होना है, स्टील होना है। अपने को चिटागोंग पोर्ट से जल्दी आएगा। खाली अपना त्रिपुरा नहीं, पूरे नॉर्थ ईस्ट के लिए एक गेटवे बनेगा। तो उसके लिए अपन तैयार रहना है, उसका एडवांटेज। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা।
लंबी डिप्लोमेटिक अनिश्चितता और सिक्योरिटी सस्पेंशन के बाद अगरतला ढाका कोलकाता इंटरनेशनल बस सर्विस फिर से शुरू होने वाली है। ट्रायल रन सफल होने के बाद त्रिपुरा रोड ट्रांसपोर्ट कॉर्पोरेशन ने 28 फरवरी से रेगुलर सर्विसेज शुरू करने का फैसला किया है। लंबे समय तक रुकावट के बाद अगरतला ढाका कोलकाता इंटरनेशनल बस सर्विस फिर से शुरू होने वाला है। ट्रायल रन पूरा होने के बाद त्रिपुरा रोड ट्रांसपोर्ट कॉर्पोरेशन ने 28 फरवरी से सर्विस फिर से शुरू करने का फैसला किया है। यह कदम सिर्फ एक ट्रांसपोर्ट सर्विस को फिर से शुरू करने का प्रशासनिक फैसला नहीं है, बल्कि भारत बांग्लादेश संबंधों, नॉर्थ ईस्ट भारत की रीजनल इकोनॉमी और बॉर्डर सिक्योरिटी पॉलिटिक्स के संदर्भ में इसका बहुत महत्व है। बांग्लादेश की पूर्व प्रधानमंत्री शेख हसीना के हटने के बाद से दोनों देशों के रिश्तों में जो अनिश्चितता पैदा हुई है, उसका सीधा असर वीजा और क्रॉस बॉर्डर सर्विसेज पर पड़ रहा है। दिसंबर 2025 में वीजा सर्विसेज और बस सर्विस के सस्पेंड होने से दोनों देशों के बीच नागरिकों के बीच संपर्क में रुकावट आया है। हालांकि बांग्लादेश में नई चुनी हुई सरकार के सत्ता में आने और प्रशासनिक स्थिरता लौटने के बाद दोनों देशों के बीच भरोसा फिर से बनाने का प्रोसेस शुरू हो चुका है। बस सर्विस का फिर से शुरू होना उसी प्रोसेस का एक साफ नतीजा है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा, इससे पता चलता है कि दोनों देशों के बीच बातचीत में अब प्रैक्टिकल सोच को प्राथमिकता दी जा रही है। সময় আসলে সবই হবে ঠিক, কারণ একটা জায়গায় এই একটা জায়গায় কিন্তু কোনো সময় আরে মোবাইলটা উঠাস না, অনেক সময় খারাপ ভালো এগুলো তো আসে, অন্ধকার থেকে আলো, আবার আলোর থেকে অন্ধকার, এটা সাময়িক অবস্থা হয়েছে। আমরাও বলেছি নতুন সরকার নির্বাচিত সরকার সেখানে এসছে, তো আশা করি আগামী দিন আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করছেন যে একজন আরেকজনকে ছাড়া চলবে না, ভারত বাংলাদেশকে ছাড়া চলবে না, আর বাংলাদেশও ভারতকে ছাড়া চলবে না। এই যে সিম্বায়োসিস যে একটা প্রক্রিয়া, সেটা হওয়া উচিত। এটা ভালো, এটা শুভ লক্ষণ যে যে আবার নতুন করে চলার যে শুরু হয়েছে, সেটা আগামী দিন অন্যান্য যে বিষয়গুলো আছে সেইগুলো আমি আশা করি সেটা। यह सर्विस पहले भी 2 बार सस्पेंड किए गए थे। पहला कोविड-19 महामारी के दौरान और दूसरा बांग्लादेश में कथित बस दुर्घटना और भीड़ के हमलों के कारण सर्विस रोक दी गई थी। भारतीय यात्रियों की सुरक्षा और बांग्लादेश में फैले अशांति को लेकर अधिकारियों ने ढाका अगरतला बस सर्विस रोक दी थी। ट्रायल रन शनिवार सुबह त्रिपुरा रोड ट्रांसपोर्ट कॉर्पोरेशन कॉम्प्लेक्स से शुरू हुआ है, जैसा प्रशासनिक तैयारी और सुरक्षा व्यवस्था की सुरक्षा के हिस्से को तौर पर देखा जा रहा है। দীর্ঘদিন যাবত আমাদের ঢাকা আগরতলা ইন্টারন্যাশনাল যে বাস সার্ভিস ছিল, সেটা বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে সেটা বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে, তাও জানেন। ইতিমধ্যে আমাদের যিনি মৈত্রী বাসের অপারেটর, বিশেষ করে মহাদেব দাস সহ অন্যান্য অফিসাররা আজকে আগরতলা এসেছেন এবং তারা 2-4 দিন আমাদের ইন্টারন্যাশনাল বাস সার্ভিস ঢাকা আগরতলা তারা ট্রায়াল করবেন। আপ টু 27 তারিখ অবধি ট্রায়াল করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। 28 তারিখ থেকে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় সার্ভিস চালু হবে এবং সেই সঙ্গে বেটাওয়াসকা আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের যে ভিসা হাই কমিশন মানে আগরতলা এবং ঢাকা যে ভিসা হাই কমিশনার, তারা ভিসা অফিসগুলো ওপেন করে দিয়েছেন, অর্থাৎ সরলীকরণ করে দিয়েছেন। ভিসা পাওয়ার ক্ষেত্রে আর কোনো প্রতিকূল অবস্থা থাকবে না। এই আমরা যারা যাত্রী সাধারণের কাছে অনুরোধ রাখবো, যদি ওনারা আমাদের আগরতলা থেকে ঢাকা যেতে চান বা কলকাতা ভায়া যেতে চান, সেখানে আমাদের এখান থেকে 28 তারিখ থেকে টিকিট ওপেন হবে, সেক্ষেত্রে আর কোনো রকম প্রতিকূল অবস্থা থাকবে না। भौगोलिक रूप से अहम अगरतला ढाका कोलकाता रोड त्रिपुरा से सीधे सड़क मार्ग से कोलकाता पहुंचने के लिए लंबे चिकन नेक कॉरिडोर को पार करना पड़ता है। वहीं बांग्लादेश इलाके का इस्तेमाल करने से समय और लागत दोनों में काफी कमी आ जाती है। यह रूट पूर्वोत्तर भारत और पूर्व भारत के बीच व्यापार, मेडिकल टूरिज्म, शिक्षा और पारिवारिक संबंधों में भी अहम भूमिका निभाती है। सीमा पर कारोबार करने वालों और टूरिज्म सेक्टर से जुड़े लोगों के अनुसार इस सर्विस के फिर से शुरू होने से स्थानीय अर्थव्यवस्था में सुधार होगा। इससे ग्रेटर रीजनल कनेक्टिविटी प्रोजेक्ट या BBIN कॉरिडोर पर स्ट्रेटेजिक बातचीत भी फिर से शुरू हो सकती है। कुल मिलाकर अगरतला ढाका कोलकाता बस सर्विस का फिर से शुरू होना सिर्फ ट्रांसपोर्ट इंफ्रास्ट्रक्चर का रिवाइवल ही नहीं है,
बल्कि यह दोनों देशों के बीच भरोसा फिर से बनाने, रीजनल कनेक्टिविटी स्ट्रेटेजी के री-एवैल्यूएशन और नॉर्थ ईस्ट इंडिया में आर्थिक हितों को फिर से जोड़ने का एक जरूरी इंडिकेटर भी है। अगर हालात स्थिर होता है तो यह फैसला ज्यादा रीजनल इंटीग्रेशन और सब रीजनल कोऑपरेशन का एक मजबूत सिंबल भी बन सकता है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। ছাড়া যাচ্ছে না। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আমরা যদি এত খারাপ হয়, আমরা সঙ্গে অ্যারেঞ্জ করছে তোমরা কালকে সব বার হও দিলাম তো। আরে যদি বিজেপি তো খারাপ হয়, তুমি বিজেপির সঙ্গে থেকে ভাত খাও, কারণে খারাপ খাও। সাহস থাকলে কালকে বাইর হয়ে যাও কালকে। সবাই প্রশ্ন করো, সব যত জনগণ প্রশ্ন খালি না। বিজেপি মোসাদের হানিয়া হাগায়, বিজেপি बै টাঙ্গै नों गोबाङै दं, বিজেপি बै नर्थादि खाना थानि नखर थानि थादे আর বিজেপির খারাপ হয় আর তার বন্ধুরা দুবাই দেয়। চিন্তা হিসাব তো মানে ব্রেনে আমার ব্রেনে কোলাই না। বাহ এতলে রাজনীতি করে মানুষ এই কর্পকের মানুষের কইব বিজেপি চাই না, বিজেপি করে না, আর তার বন্ধুর ফেলা চিন্তা করো। ওয়ান সময় জনসংখ্যা করো, ওয়ান সময় জনসংখ্যা ওয়ান সুপার সিটি খাজানি কাপড় মুহূর্ত। আমাদের জনগণ যথেষ্ট সচেতন আছে, আমাদের জনগণ যথেষ্ট বুঝে জানে। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि सभी बेली ब्रिज को कंक्रीट ब्रिज से बदलने का ऑर्डर दिया गया है। शनिवार को साउथ त्रिपुरा बस ओनर्स एसोसिएशन की 35वीं एनिवर्सरी के मौके पर मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी की मार्बल स्टैचू और पुराने वस्त्र व्यापारियों के लिए एक रिसेप्शन आयोजित सभा में ये घोषणा की है। मुख्यमंत्री ने कहा कि बेली ब्रिज के गिरने से होने वाले हादसों के डर से इस बार ब्रिज को कंक्रीट के पिलर से बदलने का ऑर्डर दिया गया है। অফিসারদের বলেছি যতগুলো জায়গার মধ্যে এই যে লোহার ব্রিজগুলো আছে, বেলি ব্রিজ, সেগুলো সরাতে হবে এবং বেলি ব্রিজগুলো যেখানে মানে অলরেডি বাঁশ দিয়ে তৈরি সেখানে যেন স্থানান্তর করা যায়। ইচ্ছে করলে এগুলো মানে স্ক্রু বোল্টের বিষয় আছে, এগুলো ইজি খোলা যায়। অলরেডি আমি জিজ্ঞেস করেছি কোথায় কোথায় এখন পর্যন্ত লাগানো হয়েছে এবং সেগুলো যাতে আরসিসি পিলার দিয়ে বক্স কালভার্টের মতো করে এবং তারও কিন্তু কাজ শুরু হয়েছে। আমাদের সরকার এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছে। আজকে শহর থেকে আরম্ভ করে আপনারা ভাবুন, যখন এই যে আমাদের রিং রোডটা যখন অলরেডি ওয়েস্টার্ন বাইপাস যে রিং রোড সেটা কাজ শুরু হয়ে গেছে, এটারও অনুমোদন আমরা আসছে। এখানে যখন আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ডিম প্রজেক্ট, যেটা আমরা এখানে একটা মল করছি, সেই মল যখন হবে সেটা তো আপনাদের যারা এখানে গাড়িগুলা চালায় তাদেরও লাভ হবে। এখানে আমাদের 16B+G সবচেয়ে উঁচু দালান আমরা তৈরি করছি গুর্খা বস্তিতে। সেটা
একটা পেন্ডুলাম মুভমেন্ট, প্রায় 8.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে। আমাদের এখানে 5 স্টার হোটেল হচ্ছে, এখন 5 স্টার হোটেল একটা টাটা কোম্পানির সাথে হয়েছে, সেটা করলে 200 জনের লোকের এখানে সংস্থান হবে। কিন্তু ইনডাইরেক্টলি যারা গাড়ি চালায়, যারা বিদেশ থেকে লোক আসবে, এক একটা রুমের ভাড়া, 4টা রুম এক্সক্লুসিভ রাখবে, যার ভাড়া 1.5 লাখ থেকে 2.5 লাখ। তো বিদেশ থেকে তাদের চার্টার প্লেন নিয়ে আসবে তারা, কারণ টাটা কোম্পানির এরকম আছে, তারা আসলে ওখানে বসে থাকবে না। ওরা যখন বিভিন্ন জায়গায় যাবে তখন তো আমার শ্রমিক ভাইরা বা মালিকরা তাদেরই লাভ হবে, বেভারেজ যারা সাপ্লাই করবে তারা হবে। আজকে একের পর এক আমাদের এই কাজগুলো আমরা করছি। আপনারা আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। भाषा और लिपि के मुद्दे पर राज्य में एक नई राजनीतिक बहस छिड़ चुकी है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने केंद्रीय गृह मंत्री अमित शाह के हालिया कमेंट को लेकर केंद्र पर भाषाई दबदबा का आरोप लगाया है। भाषा और स्क्रिप्ट के मुद्दे पर त्रिपुरा के राजनीतिक क्षेत्र में एक नई बहस छिड़ चुकी है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने केंद्र पर भाषाई दबाव को बढ़ावा देने का आरोप लगाते हुए कड़ी प्रतिक्रिया दी है। उनका यह बयान केंद्रीय गृह मंत्री अमित शाह के हालिया त्रिपुरा दौरे के बाद आया है। अमित शाह गुरुवार को हापानिया में इंटरनेशनल इंडोर एग्जीबिशन सेंटर में पूर्वी, उत्तरी क्षेत्र और पूर्वोत्तर क्षेत्र आधिकारिक भाषा सम्मेलन के उद्घाटन में शामिल हुए। राजनीतिक बहस की शुरुआत विपक्ष के नेता जितेंद्र चौधरी के सम्मेलन में भाषा नीति और स्क्रिप्ट पर दिए गए कमेंट से हुआ। जितेंद्र चौधरी ने साफ किया कि ऑफिशियल लैंग्वेज डिपार्टमेंट हिंदी को बढ़ावा देने के लिए काम करेगा, इस पर कोई ऐतराज नहीं है। हालांकि विपक्ष के नेता जितेंद्र चौधरी ने कहा कि अगर नॉर्थ ईस्ट की भाषाओं को देवनागरी स्क्रिप्ट अपनाने की सलाह दी जाती है तो ये मंजूर नहीं है। पूर्व एमपी के तौर पर राजभाषाओं पर पार्लियामेंट्री कमेटी में काम करने के अपने अनुभव का जिक्र करते हुए जितेंद्र चौधरी ने आरोप लगाया कि क्षेत्रीय भाषाओं के विकास को किसी खास लिपि से शर्तों के साथ जोड़ने से एक असहज संदेश जाता है। विपक्ष के नेता ने यह प्रतिक्रिया शनिवार को इंटरनेशनल मदर लैंग्वेज डे के मौके पर आयोजित एक इवेंट में दिया। नॉर्थ ईस्ट में 40 से ज्यादा देसी भाषाएं हैं। हर भाषा का अपना इतिहास, सांस्कृतिक विरासत और सामाजिक आधार है। उन्होंने यह कहा, विकास या सरकारी मदद को देवनागरी लिपि अपनाने से जोड़ने का सुझाव इस समृद्ध भाषाई विविधता के साथ न्याय नहीं करता है। মাত্র গতকাল আমাদের দেশের যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয় আমাদের রাজ্য সফর করে গেছেন। আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটা রাজভাষা দপ্তর নামে একটা দপ্তর আছে হিন্দি প্রসারের জন্য, এতে কারো আপত্তি সেখানে নেই। আমি যখন সাংসদ ছিলাম আমিও ওই কমিটির একজন সদস্য ছিলাম, সেই কমিটির একটা সভা এখানে করেছে। কিন্তু এই সভাতে এসে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন যে উত্তর পূর্বাঞ্চলের প্রায় 40টা এরকম এই আদিবাসীদের ভাষা, তিনি বলছেন এদের প্রত্যেককে দেবনাগরী এই অক্ষর স্ক্রিপ্ট নিয়ে তাদের ভাষা লিখতে হবে, প্রায় থ্রেট, হুমকির মতো। ऐसा नजरिया आरएसएस की सोच को दिखाता है। भाषा और लिपि के बारे में फैसले पूरी तरीके से संबंधित भाषा बोलने वाले समुदाय पर निर्भर होना चाहिए। ऊपर से कोई भी डायरेक्ट या इनडायरेक्ट दबाव मंजूर नहीं है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने कहा, लोगों को अपनी पसंद की लिपि में अपनी मातृभाषा को बचाने, प्रैक्टिस करने और फैलाने की पूरी आजादी मिलनी चाहिए। जितेंद्र चौधरी ने कहा, भाषा इंसान की पहचान का एक अहम हिस्सा है, इसीलिए भाषा और लिपि के मुद्दे पर किसी भी तरह की रोक के खिलाफ हमारी राय साफ है। ব্যবহার না করা হয় তাহলে এই ভাষাগুলো বিকাশের জন্য কোনো রকমের সাহায্য করা হবে না। এটা এক ধরনের ভাষা সন্ত্রাস, ভাষা সংস্কৃতির আধিপত্যবাদ। এটা আরএসএস এর চিন্তা ভাবনা প্রসূত। আমরা এর নিন্দা জানাচ্ছি। আজকেরই পবিত্র দিনে আব্দুল বরকত সালামদের শহীদান দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা আমাদের মাতৃভাষার স্বাধীনতা, যে স্ক্রিপ্ট হোক বা অন্য যা কিছু, সেই অংশের জনগণ তার সংখ্যাগরিষ্ঠ তারা যা চাইবেন সেটাই হবে সেই স্ক্রিপ্ট বা অন্য যে কোনো ধরনের
ভাষা সংক্রান্ত নীতি, এর বিরুদ্ধে কোনো ধরনের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা আজকে যখন আমরা এই 21শে ফেব্রুয়ারি আমরা প্রতিপালন করছি, আজকে এই দিবসে যেমন শহীদদের স্মরণ করছি, সেই 52 হোক বা এই 61 হোক বা 75, তার সাথে আজকে যারা এই ভাষা উপর দমন নীতি চালিয়ে যেতে চাইছে তার বিরুদ্ধেও আমরা অঙ্গীকার ঘোষণা করছি। भाषाई बहुलता और सांस्कृतिक खासियत को बचाने के मामले में लिपि की बहस अब एक राजनीतिक मुद्दा बन चुकी है। इस बात के पक्का अंदाजा है कि क्या ये मुद्दा आने वाले दिनों में त्रिपुरा की राजनीति में और अहम भूमिका निभाएगा। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। शनिवार को रामचंद्र घाट विधानसभा क्षेत्र के बाइजलबाड़ी इलाके में बीजेपी जनजाति मोर्चा रैली को लेकर गहरी राजनीतिक तनाव फैल चुका है। जब हालात गर्माए तो कानून व्यवस्था को बनाए रखने के लिए पुलिस और सेंट्रल फोर्सेस को तैनात करना पड़ा। शनिवार को रामचंद्र घाट विधानसभा क्षेत्र के बैजलबाड़ी इलाके में बीजेपी के जनजाति मोर्चा की बुलाई गई रैली को लेकर राजनीतिक तनाव चरम पर पहुंच गया। तय कार्यक्रम को लेकर सुबह से ही इलाके में तनाव था। कथित तौर पर टिपरा मौथा के कार्यकर्ताओं और समर्थकों ने रैली में तोड़फोड़ करने के लिए विरोधी जुलूस निकाला, जिसमें मौथा के एमएलए रंजीत देबर्मा मौजूद थे। जैसे ही मंत्री विकास देबर्मा बैजलबाड़ी इलाके में पहुंचे, प्रदर्शनकारियों ने नारे लगाने शुरू कर दिए। धीरे धीरे हालात गर्मा गया। पुलिस और सेंट्रल रिजर्व पुलिस फोर्सेस के जवान कानून व्यवस्था बनाए रखने के लिए तुरंत मौके पर पहुंच गए। हालांकि सिक्योरिटी फोर्सेस की एक्टिविटी की वजह से एक बड़ा झड़प टल गया, लेकिन करीब 100 गाड़ियां काफी देर तक फंसी रही, जिससे आम लोगों को बहुत परेशानी उठानी पड़ी। उस दिन बीजेपी जनजाति मोर्चा की तय रैली लगभग फेल हो गई। इस घटना को लेकर इलाके में पॉलिटिकल टेंशन चरम पर है। एडीसी एरिया में ऐसे प्रोटेस्ट दिखाकर बीजेपी की तरक्की नहीं रोकी जा सकती। ट्राइबल वेलफेयर मिनिस्टर विकास देबर्मा ने कहा, रंजीत देबर्मा पहले भी एक्सट्रीमिस्ट एक्टिविटीज में शामिल रहे हैं और उनके खिलाफ लीगल प्रोसेस के जरिए एक्शन लिया जाएगा। सर तीन टाइम बगे और तुम खाना खा बेलाई जे उजागनि एमएलए बरम गनां रंजीत देबर्मा जिनि पार्टीनि बाइक रैली तंगमानि जेकुनोनि संगठननि अधिकार दं जतनि न पुलिसनि पारमिशन नाजाक बाइक रैली खायनानि बागै तिनि जिनि बाइक रैली न बकासुका राजनीति खाने जतनि अधिकार दं राजनीति खायनानि जतनि अधिकार दं ए रामचंद्रघाट केबनिया रामचंद्रघाट जतनि रामचंद्रघाट तो तिनि जोंना आटपखा आगामी दिनो पाब्लिक रक बनो जवाब नाय आनि आह्वान राजनीति खाने जतनि अधिकार दं केबनि अधिकार न खर्ब खायमिया ब एमएलए तिनि चिनि पॉलिटिकल पार्टीनि बाइक रैली तंगमानि ब आटपखा आगामी दिनो मनि जवाब माननाय 7 बोसोर जारा रमै नोंङो कसाजाक आं प्राय 1 घन्टा रमै कसाजाक दिनै चिनि बाइक रैली तंगमानि चिनि पारमिशन दं जतन दं बाइक रैली पारमिशन दं किन्तु इलिगेल भाबे दिनै चिनि बाइक रैली न बकासुका बाइक रैली के ताबुक चालुनाय जासन बाइक रैली म चिंनायनाय सिचुएशन ताम नायनाय चिंनायनाय बाइक रैली जों खायनाय जों बाइक रैली जों खायनाय सर बोटो सावो रेपिस नो सेन कोना माने अब पूरा रेपिस करियो जगह। बाद में एमएलए रंजीत देबर्मा ने मौथा के प्रोटेस्ट का बचाव किया। सर तीन टाइम ने तुम खाना नांखाव जगह और फर्स्ट रेपिस प्रसेनजीत देबर्मा बाहासते पाहिनो बिनि रेप केस तंगो 25 बोसोर ब खारि तंगमानि बनो साल बुरुन बुरुन नगो बरो जे फायै तुमको खाइ तंग फायमानि बेराय तंग फायमानि और विभिन्न प्रोग्राम खायो विभिन्न को खाइ तंग और सब पुलिस कोर्ट रिपोर्ट पाठक ता बिने बनो नाइतो बिमाया तिनर जों मानखा बनो जों पुलिस न दाबि खायका बनो रमै नों कोर्ट चालु खाइ दिने चालानि दिने पुलिस केन्तु रमे बनो बरं और प्रोटेक्शन दि तनिका पुलिस बरं हा बरं और खारिने न बगे बर साइतो बैतंग जों साका नों बनो रोमदि जों और बीजेपी नि रैली खायने चिन कोन बाधा करे बनो प्रोग्राम खायने कोन बाधा करे किन्तु एकजन रेपिस न नों और बनो रोमदि बनो डिटेन खाइ दि नों और रेपिस न तातारि रोमदि बनो रोमै एकजन बुरि जे रेप खायजाका ब जस्टिस मानतो जों अब नायो।
इसी बीच पूरी घटना को लेकर रामचंद्र घाट सब डिवीजन में पॉलिटिकल टेंशन बढ़ा हुआ है। पॉलिटिकल एनालिस्ट को डर है कि आने वाली TTAADC चुनावों को देखते हुए ऐसी घटनाएं फैल सकती है। इसी बीच स्थानीय एडमिनिस्ट्रेशन ने आज कहा कि हालात पर कड़ी नजर रखा जा रहा है और लॉ एंड ऑर्डर बनाए रखने के लिए जरूरी कदम उठाए गए हैं। ये रिपोर्ट न्यूज़ नाउ। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। राज्य की पॉलिटिक्स में तथाकथित आदि बीजेपी के बैनर तले सूर्यमुनि नगर में रामप्रसाद पाल की एक्टिविटीज को लेकर फिर से एक नई बहस छिड़ चुकी है। उनका हालिया पॉलिटिकल रुख, अलग प्रोग्राम और पार्टी संदेश से हटकर उठाए गए कदम अब ये सब पार्टी और सरकार पर सवाल उठा रहे हैं। सूर्यमुनि नगर चुनावी क्षेत्र के आसपास रामप्रसाद पाल के पॉलिटिकल रुख और स्ट्रेटेजी पर फिर से सवाल उठने लगे हैं। खासकर खुद को आदि बीजेपी के तौर पर स्थापित करने की उनकी कोशिशों के साथ साथ हाल के कुछ पॉलिटिकल कदमों ने एक बार फिर उनकी पोजीशन को बहस के सेंटर में ला दिया है। रामप्रसाद पाल पर आरोप है कि उन्होंने आदि बीजेपी नाम का इस्तेमाल किया और अलग अलग गैर कानूनी और गलत कामों के जरिए अपना पॉलिटिकल करियर बनाने के लिए इसे तोड़ मरोड़ के पेश किया। यह पता नहीं है कि तथाकथित आदि बीजेपी रामप्रसाद पाल ने लेफ्ट फ्रंट के पिछले 25 सालों के दौरान त्रिपुरा राज्य में कम से कम एक आंदोलन प्रोग्राम देखा है या नहीं। पार्टी के अपने ही वफादार कार्यकर्ताओं का एक हिस्सा 1993 से 2018 तक लेफ्ट फ्रंट के 25 सालों के दौरान तथाकथित आदि बीजेपी रामप्रसाद पाल के पॉलिटिकल प्रोग्राम पर सवाल खड़ा कर रहा है। बीजेपी के असली आदि कार्यकर्ताओं को याद नहीं है कि रामप्रसाद पाल ने इन 25 सालों के लेफ्ट फ्रंट सरकार के दौरान किसी भी एंटी लेफ्ट आंदोलन या चुनाव के बाद आतंकवाद के खिलाफ विरोध प्रदर्शन में हिस्सा लिया हो। लेफ्ट फ्रंट के दौरान रामप्रसाद पाल सूर्यमुनि नगर इलाके में रूलिंग CPIM को मैनेज करके कानूनी और गैर कानूनी कारोबार के जरिए एक बिजनेसमैन के तौर पर जाने जाते थे। 2018 के विधानसभा चुनाव में तथाकथित आदि बीजेपी ने बदलाव की हवा में अपना पंख फहराकर अपने राजनीतिक प्लेटफॉर्म को लागू करने का एक संसाधन ढूंढ लिया। 2018 की सत्ता विरोधी हवा में जब CPIM ने घाटी छोड़ दिया तो वो पूरी तरीके से बीजेपी बन गए और वहीं से असली खेल शुरू हुआ। इस इलाके के बेताज बादशाह रामप्रसाद पाल जो सूर्यमुनि नगर इलाके से बीजेपी के टिकट पर जीते थे और पिछले कुछ सालों में अपनी संपत्ति सैकड़ों गुना बढ़ा चुके हैं। आदि शब्द की महानता, त्याग, समर्पण और आत्म बलिदान से विरासत बन रहा है। इस मामले में विरासत बनाने की जनक सिद्धांतों और आदर्शों पर आधारित एक सुव्यवस्थित प्लेटफॉर्म बनाते हैं जो अगली पीढ़ी के वाहक होते हैं। इस मामले में बीजेपी के अंदरूनी लोग ही सवाल उठा रहे हैं कि रामप्रसाद पाल ने खुद को आदि बीजेपी बताकर प्रचार की आड़ में त्याग और बलिदान की कैसे विरासत बनाई है। लेकिन हाँ, इस तथाकथित आदि बीजेपी ने कुर्सी हथियाने की विरासत बनाने के लिए 14 मई 2022 को जो दंगे किए हैं उनका वीडियो 3 साल बाद भी इंटरनेट पर ट्रेंड कर रहा है। यह तथाकथित आदि बीजेपी नेता सपनों में भी नहीं सोच सकता कि कोई भी रामप्रसाद पाल एंड कंपनी की उस तरह की हकीकत को लिखने के लिए हिम्मत जुटाएगा जो 2018 से सूर्यमुनि नगर को अपना लीज पटाकर किया जा रहा है। लेफ्ट फ्रंट के 25 सालों के राज में CPIM को अपनी गोद में और जेब में भी रखने वाला रामप्रसाद पाल 2018 के बाद अल्ट्रा नेशनलिस्ट आदि बीजेपी नेता बन गए। भगवा नेता पर आरोप है कि उन्होंने पुलिस स्टेशन के नाक के नीचे आमतौली की स्कूल की जगह कब्जा करके नेशनल हाईवे के किनारे जगह बेच दी और वो प्रशासन को ठेंगा दिखाते रहे हैं। और कुछ नहीं तो फिर यह साफ है कि यह तथाकथित असली बीजेपी नेता सूर्यमुनि नगर में रामप्रसाद पाल एंड कंपनी के माफिया, जमीन की दखली, टोल वसूली, जबरन वसूली, तस्करी और स्मगलिंग के खिलाफ कदम उठाने वाले सीनियर पत्रकारों और एडिटर्स को सरेआम जान से मारने की धमकी देने की ताकत तो हासिल कर चुके हैं। लेकिन छत्ता गिरते ही वह असली बीजेपी नेता एक बार फिर से CPIM के साथ अपने आप जुड़ने पर बेताब हो चुके हैं। अगर कुछ नहीं तो ये तो तथाकथित आदि बीजेपी नेता रामप्रसाद पाल CPIM जनरल सेक्रेटरी के साथ ऑफिशियल लैंग्वेज रीजनल कॉन्फ्रेंस में अलग से शिलान्यास क्यों करेंगे जहां राज्य की जमीनी और सबसे ऊंचे लेवल के बीजेपी अधिकारी केंद्रीय गृह मंत्री की मौजूदगी में शामिल हुए हैं। यह राज्य की राजनीति में एक गर्मागर्म बहस का मुद्दा बन चुका है। इतना ही नहीं, इस तथाकथित आदि बीजेपी रामप्रसाद पाल 22 फरवरी को अपने इलाके में होने वाले स्टेट ओलंपिक गेम्स में भी मौजूद नहीं रहेंगे। त्रिपुरा में जहां बीजेपी इसमें गंगा में बह रही है, राज्य के आम लोग जानना चाहते हैं कि यह आदि बीजेपी नेता CPIM स्टेट सेक्रेटरीट के साथ अलग से प्रोग्राम किस ब्लूप्रिंट को बनाने के लिए कर रहा है। रामप्रसाद पाल को लेकर विवाद सिर्फ
एक नेता के पर्सनल इमेज को लेकर नहीं है, बल्कि रामप्रसाद पाल की हाल की एक्टिविटी से त्रिपुरा के मौजूदा पॉलिटिकल स्ट्रक्चर की दिशा साफ हो चुकी है। आदि पहचान का दावा, उसके बाद सत्ता में आना, एक सीनियर पत्रकार और एडिटर को सरेआम जान से मारने की धमकी जैसे विवादित घटनाएं और एक विरोधी पार्टी के साथ मन शेयर करना, इन सब ने रामप्रसाद पाल नाम को एक त्रिपुरा राज्य के बीजेपी के लिए करीबी नजरिए का विषय बना दिया है। आने वाले दिनों में पार्टी स्ट्रक्चर में उनकी स्थिति मजबूत रहती है या वे किसी नए समीकरण में जुड़ जाते हैं, ये जवाब उस बहस के विषय और भविष्य को तय करेगा। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। অটো আয়া সেটা বাড়ি দিয়ে দিছে গাড়িটা ঠিকভাবে বুঝে যাইতেছে অটোটা আয়া হ্যাঁ কি অটো আছে এটা অটোটা এদিকে তো আছে অটোটা কি অটো মানে আপনারা কই যেতে দিলেন আমি বিশাল করে যাইতেছি আগরতলার দিকে হ্যাঁ আগরতলার দিকে এটা কোন জায়গা এটা কারণ এটা তো ইয়াড়া ফারিয়া সিপাহী জেলাটা ফারিয়া সেরা কোনখানে সিপাহী জেলাটা ফারিয়া কারেন্ট টুকি হ্যাঁ কারেন্ট কেউ আহত হয়েছিল কেউ সবাই ব্যথা পাইছে আমিও তো ব্যথা পাইছি বাড়ি গেছি গাড়ির সাথে যাত্রী মানে ফুল যাত্রী আছিল না হ্যাঁ ফুল যাত্রী গাড়ি পুরো ফুল শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেশ লং তরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই আহা লং তরাই বেশ আহা লং তরাই বেশ। বিবেকানন্দ ময়দান, স্বামী বিবেকানন্দ ময়দান, আগরতলা শহরে এই ময়দান কিন্তু অনেক কিছুর সাক্ষী। সে কোনো নেতা এলে এখানে জমায়েত, কোনো অনুষ্ঠান হলে, বড় বড় অনুষ্ঠান, আমরা বিগত দিনে অনেক বড় বড় অনুষ্ঠান দেখেছি যেখানে প্রচুর প্রচুর লোকেরা এসে সমাগম করেছে, এক্সপো হয়েছে, বা যে কোনো এখন ঠিক এই মুহূর্তে কিন্তু একটা এক্সপো কিন্তু ওশেন যারা মারমেড শো এটাও কিন্তু চলছে, প্রচুর লোক এসে ভিড় জমাচ্ছেন। এই স্বামী বিবেকানন্দ ময়দান সাক্ষী অনেক কিছুর, অনেক গল্পের, অনেক বিষয়ের, বা অনেক মেলা বা অনেক কিছু অনুষ্ঠানের। আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু স্বামী বিবেকানন্দ ময়দানে। আমি মীনাক্ষী আপনাদের স্বাগত জানাচ্ছি নিউজ নাওয়ের পর্দায়। আজকে এই মুহূর্তে কেন এখানে এসছি আপনাদের আমি দেখাবো, আমার সহযোদ্ধাকে বলবো একটু মাঠটা একটু ঘুরিয়ে দেখাতে। একটু নিচটা যদি দেখেন আপনারা, প্রচুর পরিমাণে নোংরা আবর্জনা পড়ে আছে। গত 11 ফেব্রুয়ারি এই ময়দানেই অনুষ্ঠান হয়েছিল। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এসেছিলেন শ্রী শিবরাজ সিং চৌহান। তিনি যখন এসেছিলেন প্রচুর ভিড় হয়েছিল, এখানে অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানটি। এবার মাঠের অবস্থা দেখুন, মাঠের কি করুণ অবস্থা রয়েছে। প্রচণ্ড নোংরা আবর্জনা, ফুলমালা, বাঁশ, ফ্ল্যাক্স, কাঠ, কাচের টুকরো, বড় বড় কাচের টুকরো পড়ে আছে, লোহা কিভাবে পড়ে আছে দেখুন। আপনাদের সামনে এটা তুলে ধরছি, দেখুন আপনারা, চারদিকে বাঁশ, তারপর বাঁশ বাঁধার যে ফিতে কাপড়ের এগুলি পড়ে আছে। এবার আরেকটু সামনে আমার সহযোদ্ধাকে বলবো একটু ওই দিকটা ফোকাস করতে। এখানে খেলা চলছে, বাচ্চারা এখানে আসেন তাদের গার্জিয়ানদের সঙ্গে প্র্যাকটিস করার জন্য। ঠিক শুধু ওই জায়গাটাই যেখানে প্র্যাকটিস করা হচ্ছে, শুধু নেট যেখানে লাগানো এই জায়গাটাই পরিষ্কার রয়েছে, বাকি পুরো মাঠে খালি জলের বোতল, চিপস। এবার আরো দারুণ জিনিস, একটু এগিয়ে এই যে ভাবুন কি কি পড়ে আছে মাঠের মধ্যে। আর এই মাঠটাতেই সকালবেলা মানুষ আসে মর্নিং ওয়াক করতে,
বা দৌড়ে একটু স্বাস্থ্যকর পরিবেশে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য। আর ঠিক এই জায়গারই অবস্থা অস্বাস্থ্যকর অবস্থা হয়ে আছে। ঠিক দেখুন মাঠের মধ্যে কিন্তু অনেক বাচ্চারা আছে, গার্জিয়ানরা আছে, মাঝখানে বেশ ছেলেরা খেলছে, এখানে তার পড়ে আছে, তারের বান্ডেল পড়ে আছে, ফ্ল্যাক্স খোলা ওখানে পড়ে আছে, জলের বোতল ভর্তি, ওই দিকটায় পলি ব্যাগ, পুরো মাঠের করুণ অবস্থা। এবার প্রশ্ন হলো কে পরিষ্কার করবে এই মাঠটা? কে পরিষ্কার এই মাঠটাকে করবে? দ্বিতীয় প্রশ্ন, একটা বাচ্চার বা কোনো অভিভাবকের যদি হাত পা কাটে, কোনো চোট লাগে, এর দায়িত্ব কে নেবে? এটাই ছিল আমাদের আসলে মূল উদ্দেশ্য। ঠিক ওখানে কিন্তু সাইডে কিন্তু চলছে মারমেড শো, প্রচুর লোক আসছে এখানে মধ্যে। যদি কারুর কোনো ধরনের ক্ষতি হয়, এবার বাঁশ কোপা হয়েছিল, দেখুন বড় বড় গর্ত, এই যে বড় বড় গর্ত। এবার দেখুন এই কাঠের টুকরোতে পিনগুলো কিভাবে লাগানো। ভাবুন, ছোট ছোট বাচ্চারা এবং গার্জিয়ানরা আসে এখানে মধ্যে, তাদের যদি কোনো ধরনের ক্ষতি হয়, চোট লাগে, এর দায়িত্ব কে নেবে? এটাই ছিল আমাদের প্রশ্ন। এই জন্যই মাঠটিকে তুলে ধরা আপনাদের সবার সামনে, যেখানে বাচ্চারা খেলাধুলা করে, এখানে বেশ ব্যাডমিন্টনের নেট লাগানো আছে, ক্রিকেটের নেট লাগানো আছে, ফুটবল হ্যান্ডবলের নেট লাগানো আছে, এখানে বাচ্চারা খেলাধুলা করে, গার্জিয়ানরা আসে। এই ছিল প্রশ্ন, দুটো প্রশ্ন, কে করবে এই মাঠ পরিষ্কার? 11 তারিখ যে সমাবেশ হয়ে গেছে, আজকে 21 ফেব্রুয়ারি, 11 ফেব্রুয়ারিতে হয়েছিল সমাবেশ, এখানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এসেছিলেন। এরপর আজ 21 ফেব্রুয়ারি, এই যে বলছিলাম কাচের টুকরো, এই যে বড় বড় কাচের টুকরো পড়ে আছে মাঠের মধ্যে। এবার ভাবুন কি অবস্থা, কোত্থেকে এলো এই কাচের টুকরো, বড় বড় কাচের টুকরো। আচ্ছা, প্যান্ডেল বানানো হয়েছিল, বাঁশ থাকতে পারে, ফুল মালা থাকতে পারে, কাপড় থাকতে পারে, দড়ি থাকতে পারে, ফ্লেক্স থাকতে পারে, কাচের বোতল, কাচের টুকরো, প্লাস ওই দিকটায় আপনারা দেখেছেন যে বিয়ারের বটল ফেলে রাখা এখানে। এবার দুটো প্রশ্ন, কে মাঠ পরিষ্কার করবে? কেউ চোট লাগলে এই দায়ভার কে নেবে? এই ছিল আমার দুটো প্রশ্ন নিউজ নাওর তরফ থেকে। ক্যামেরায় আমার সহযোদ্ধা রাহুলের সাথে আমি মীনাক্ষী, নিউজ নাও। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদে। দীর্ঘ কূটনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তাজনিত স্থগিতাদেশের পর পুনরায় চালু হতে চলেছে আগরতলা, ঢাকা, কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। ট্রায়াল রান সফল হওয়ায় আগামী 28 ফেব্রুয়ারি থেকে নিয়মিত যাত্রা শুরুর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে দুদেশের মধ্যে যোগাযোগ ও আস্থার পুনর্গঠনের গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দীর্ঘ স্থবিরতার পর আবারও সচল হতে চলেছে আগরতলা, ঢাকা, কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। ট্রায়াল রান সম্পূর্ণ হওয়ার পর আগামী 28 ফেব্রুয়ারি থেকে পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন।
এই পদক্ষেপ কেবল একটি পরিবহন পরিষেবা পুনরায় চালুর প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি ভারত বাংলাদেশ সম্পর্ক, উত্তর পূর্ব ভারতের আঞ্চলিক অর্থনীতি এবং সীমান্ত নিরাপত্তা রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটে বহন করছে গুরুত্বপূর্ণ তাৎপর্য। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দ্বিপাক্ষিক সম্পর্কে যে অনিশ্চয়তা তৈরি হয় তার সরাসরি প্রভাব পড়ে ভিসা ও আন্তঃসীমান্ত পরিষেবায়। 2025 সালের ডিসেম্বরে ভিসা পরিষেবা স্থগিত হওয়া এবং বাস চলাচল বন্ধ থাকা দুদেশের নাগরিক পর্যায়ে যোগাযোগে আনে ভাটা। তবে বাংলাদেশে নবনির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ এবং প্রশাসনিক স্থিতিশীলতা ফিরে আসার পর দুদেশের মধ্যে আস্থা পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বাস পরিষেবা পুনরারম্ভ সেই প্রক্রিয়ার একটি দৃশ্যমান ফলাফল। এটি ইঙ্গিত করছে দ্বিপাক্ষিক যোগাযোগে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি প্রাধান্য পাচ্ছে এখন বলে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যে সময় আসলে সবই হবে ঠিক, কারণ একটা জায়গায় একটা জায়গায় কিন্তু কোনো সময় মোবাইলটা উঠাস না, অনেক সময় খারাপ ভালো ওইগুলো তো আসে, অন্ধকার থেকে আলো, আবার আলোর থেকে অন্ধকার, একটা সাময়িক অবস্থা হয়েছে। আমরাও বলেছি নতুন সরকার নির্বাচিত সরকার সেখানে এসছে, তো আশা করি আগামী দিন আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করছেন যে একজন আরেকজনকে ছাড়া চলবে না, ভারত বাংলাদেশকে ছাড়া চলবে না, আর বাংলাদেশও ভারতকে ছাড়া চলবে না, এই যে সিম্বায়োসিস যে একটা প্রক্রিয়া সেটা হওয়া উচিত। এটা ভালো, এটা শুভ লক্ষণ যে যে আবার নতুন করে চলার যে এটা শুরু হয়েছে, সেটা আগামী দিন অন্যান্য যে বিষয়গুলো আছে সেইগুলো আমি আশা করি সেটা। এই পরিষেবা পূর্বে স্থগিত হয়েছিল 2 দফায়। প্রথমত কোভিড-19 মহামারীর সময়, দ্বিতীয়ত বাংলাদেশে কথিত বাস দুর্ঘটনা ও জনতা আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে বন্ধ হয়ে পড়েছিল পরিষেবা। ভারতীয় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং বাংলাদেশে তৎকালীন অস্থির পরিস্থিতি বিবেচনায় ঢাকা আগরতলা বাস পরিষেবা বন্ধ রাখে কর্তৃপক্ষ। শনিবার সকালে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন প্রাঙ্গণ থেকে পুনরায় শুরু হয় ট্রায়াল রান, যা দেখা হচ্ছে প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনার অংশ হিসেবেই। দীর্ঘদিন যাবৎ আমাদের ঢাকা আগরতলা ইন্টারন্যাশনাল যে বাস সার্ভিস ছিল সেটা বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে সেটা বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে, তাও জানেন। ইতিমধ্যে আমাদের যিনি মৈত্রী বাসের অপারেটর, বিশেষ করে মহাদেব দাস সহ অন্যান্য অফিসাররা আজকে আগরতলা এসেছেন এবং তারা এই 2-4 দিন আমাদের ইন্টারন্যাশনাল বাস সার্ভিস ঢাকা আগরতলা তারা ট্রায়াল করবেন। আপ টু 27 তারিখ অবধি ট্রায়াল করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। 28 তারিখ থেকে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় সার্ভিস চালু হবে এবং সেই সঙ্গে এটাও আজকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের যে ভিসা হাইকমিশনার মানে আগরতলা এবং ঢাকা যে ভিসা হাইকমিশনার তারা ভিসা অফিসগুলি ওপেন করে দিয়েছেন, অর্থাৎ সরলীকরণ করে দিয়েছেন। ভিসা পাওয়ার ক্ষেত্রে আর কোনো প্রতিকূল অবস্থা থাকবে না। তাই আমরা যারা যাত্রী সাধারণের কাছে অনুরোধ রাখবো, যদি ওনারা আমাদের আগরতলা থেকে ঢাকা যেতে চান বা কলকাতা ভায়া যেতে চান, সেখানে আমাদের এখান থেকে 28 তারিখ থেকে টিকিট ওপেন হবে, সেক্ষেত্রে আর কোনো রকম প্রতিকূল অবস্থা থাকবে না। ভৌগোলিকভাবে কৌশলগত আগরতলা ঢাকা কলকাতা রুটটি ত্রিপুরা থেকে কলকাতায় সরাসরি সড়কপথে পৌঁছতে হলে পেরোতে হয় দীর্ঘ চিকেন নেক করিডোর। সেখানে বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করলে সময় ও ব্যয় উভয়ই হ্রাস পায় উল্লেখযোগ্যভাবে। উত্তর পূর্ব ভারত ও পূর্ব ভারতের মধ্যে বাণিজ্য, চিকিৎসা, পর্যটন, শিক্ষা ও পারিবারিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রুট। সীমান্তবর্তী ব্যবসায়ী ও পর্যটন খাতের সঙ্গে যুক্তদের মতে এই পরিষেবা পুনরায় চালু হলে পুনরায় গতি আসবে স্থানীয় অর্থনীতিতে। এছাড়া বৃহত্তর আঞ্চলিক সংযোগ প্রকল্প বা BBIN করিডোর সংক্রান্ত কৌশলগত আলোচনাকেও সক্রিয় করতে পারে নতুন করে। সার্বিকভাবে বলতে গেলে আগরতলা ঢাকা কলকাতা বাস পরিষেবার পুনরারম্ভ কেবল পরিবহন অবকাঠামোর পুনর্জাগরণ নয়, দ্বিপাক্ষিক আস্থার পুনর্নির্মাণ, আঞ্চলিক সংযোগ কৌশলের পুনর্মূল্যায়ন এবং উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক স্বার্থের পুনর্বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ সূচক হলো এই পদক্ষেপ। পরিস্থিতি স্থিতিশীল থাকলে বৃহত্তর আঞ্চলিক একীকরণ ও উপ আঞ্চলিক সহযোগিতারও শক্তিশালী প্রতীক হয়ে উঠতে পারে এই সিদ্ধান্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
এদিকে সব বেইলি ব্রিজ সরিয়ে কংক্রিটের ব্রিজ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার সাউথ ত্রিপুরা বাস অনার্স অ্যাসোসিয়েশনের 35তম বছর উদযাপন উপলক্ষে ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জির মর্মর মূর্তি ও প্রবীণ বাস ব্যবসায়ীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বেইলি ব্রিজ ভেঙে দুর্ঘটনার আশঙ্কা থাকায় এই ক্ষেত্রে এবার কংক্রিটের পিলার দিয়ে ব্রিজ নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অফিসারদের বলেছি যতগুলো জায়গার মধ্যে এই যে লোহার ব্রিজগুলো আছে বেলি ব্রিজ সেগুলো সরাতে হবে এবং বেলি ব্রিজগুলো যেখানে মানে অলরেডি বাঁশ দিয়ে তৈরি সেখানে যেন স্থানান্তর করা যায়। ইচ্ছে করলে এগুলো মানে বোল্ট স্ক্রু বোল্টের বিষয় আছে, এগুলো ইজি খোলা যায়। অলরেডি আমি জিজ্ঞেস করেছি কোথায় কোথায় এখন পর্যন্ত লাগানো হয়েছে এবং সেগুলো যাতে আরসিসি পিলার দিয়ে বক্স কালভার্টের মতো করে এবং তারও কিন্তু কাজ শুরু হয়েছে। আমাদের সরকার এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছে। আজকে শহর থেকে আরম্ভ করে আপনারা ভাবুন, যখন এই যে আমাদের রিং রোডটা যখন অলরেডি ওয়েস্টার্ন বাইপাস যে রিং রোড সেটা কাজ শুরু হয়ে গেছে, এটারও অনুমোদন আমরা আসছে। এখানে যখন আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ডিম প্রজেক্ট যেটা আমরা এখানে একটা মল করছি, সেই মল যখন হবে সেটা তো আপনাদের যারা এখানে গাড়িগুলা চালায় তাদেরও লাভ হবে। এখানে আমাদের 16B+G সবচেয়ে উঁচু দালান আমরা তৈরি করছি গুর্খা বস্তিতে। সেটা একটা পেন্ডুলাম মুভমেন্ট, প্রায় 8.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে। আমাদের এখানে 5 স্টার হোটেল হচ্ছে, এখন 5 স্টার হোটেল একটা টাটা কোম্পানির সাথে হয়েছে। সেটা করলে 200 জনের লোকের এখানে সংস্থান হবে। কিন্তু ইনডাইরেক্টলি যারা গাড়ি চালায়, যারা বিদেশ থেকে লোক আসবে, এক একটা রুমের ভাড়া 4টা রুম এক্সক্লুসিভ রাখবে, যার ভাড়া 1.5 লাখ থেকে 2.5 লাখ। তো বিদেশ থেকে তাদের চার্টার প্লেন নিয়ে আসবে তারা, কারণ টাটা কোম্পানির এরকম আছে। তারা আসলে ওখানে বসে থাকবে না, ওরা যখন বিভিন্ন জায়গায় যাবে তখন তো আমার শ্রমিক ভাইরা বা মালিকরা তাদেরই লাভ হবে, বেভারেজ যারা সাপ্লাই করবে তারা হবে। আজকে একের পর এক আমাদের এই কাজগুলো আমরা করছি। আপনারা আগামী কিছুদিনের মধ্যেই অপারেশনাল হবে মৈত্রী সেতু। শনিবার স্বদেশী জাগরণ মঞ্চের অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শুধুমাত্র উত্তর পূর্বের প্রবেশদ্বারেই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ারও প্রবেশদ্বার হবে ত্রিপুরা। এক্ষেত্রে ব্যবহার করা হবে চিটাগাং বন্দরকে। রাজ্যের আর্থ সামাজিক পরিস্থিতির উন্নয়নে বিশেষ ভূমিকাও রাখবে এই সেতু বলেও এদিন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন ছোট এবং মাঝারি শিল্প উদ্যোগীদের অনুপ্রেরণা ও সংবর্ধনা সভার আয়োজন করা হয় রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে। नरेंद्र मोदी जी नॉर्थ ईस्टर्न के लिए अलग अलग सुविधा दिए हैं, स्पेशल एफर्ट्स इधर दे रहे हैं। उसी संदर्भ में कल हिंदी भाषा का 3000 लोगों का प्रोग्राम इधर लिया है। तो ये नॉर्थ ईस्ट में रखना, त्रिपुरा में वैसे इसमें एंकरेज देना। लास्ट ईयर भी नॉर्थ ईस्ट काउंसिल मीटिंग गवर्नर्स का, चीफ मुख्यमंत्री का इधर ही हुआ था। तो ऐसे धीरे धीरे अपना नॉर्थ ईस्ट में पर्टिकुलरली त्रिपुरा में ये कार्यक्रम हो रहा है, इसको बल दे रहा है प्रधानमंत्री। उसको एडवांटेज लेके आगे जाने का है और आगे वाले दिनों में अपन को ये नॉर्थ ईस्ट के लिए, नॉर्थ ईस्ट एशिया के लिए त्रिपुरा एक गेटवे बनने वाला है। अभी अपन ये बांग्लादेश से पोर्ट है, चित्तगांग पोर्ट जो है, पोर्ट के लिए ब्रिज हो गया था। उस टाइम पे पॉलिटिकल डिफरेंसेस उधर होने से वो इनॉग्रेशन नहीं हुआ। अभी उधर आए हैं, थोड़ी दिनों में वो इनॉग्रेशन होगा। वो इनॉग्रेशन होने के बाद ऊपर से असम से इधर आने का जरूरत नहीं है। अपने को पत्थर होना है, सीमेंट होना है, स्टील होना है। अपने को चिटगांग पोर्ट से जल्दी आएगा। खाली अपना त्रिपुरा नहीं, पूरे नॉर्थ ईस्ट के लिए एक गेटवे बनेगा। तो उसके लिए अपन तैयार रहना है, उसका एडवांटेज।
ভাষা ও লিপি প্রশ্নে নতুন করে রাজনৈতিক বিতর্কের আবহ তৈরি হয়েছে রাজ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে ভাষাগত আধিপত্যের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরার রাজনৈতিক পরিসরে ভাষা ও লিপি ইস্যু ঘিরে বিতর্কের আবহ তৈরি হয়েছে নতুন করে। কেন্দ্রের বিরুদ্ধে ভাষাগত আধিপত্য প্রচারের অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর এই বক্তব্য আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাম্প্রতিক ত্রিপুরা সফরের পর। বৃহস্পতিবার হাপানিয়ার আন্তর্জাতিক অন্দর প্রদর্শনী কেন্দ্রে পূর্ব, উত্তর পূর্ব ও উত্তর আঞ্চলিক রাজভাষা সম্মেলনের উদ্বোধনে যোগ দেন অমিত শাহ। সম্মেলনে ভাষা নীতি ও লিপি প্রসঙ্গে তাঁর মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক বিতর্কে সূত্রপাত করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্র চৌধুরী স্পষ্ট করে জানান, সরকারি ভাষা বিভাগ হিন্দি প্রচারে কাজ করবে, এই বিষয়ে আপত্তি নেই। তবে উত্তর পূর্বাঞ্চলের ভাষাগুলিকে দেবনাগরী লিপি গ্রহণের পরামর্শ দেওয়া হলে তা গ্রহণযোগ্য নয় বলেই মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। প্রাক্তন সাংসদ হিসেবে সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটিতে কাজের অভিজ্ঞতার উল্লেখ করে আঞ্চলিক ভাষার বিকাশকে নির্দিষ্ট একটি লিপির সঙ্গে শর্ত সাপেক্ষে যুক্ত করা হলে তা একটি অস্বস্তিকর বার্তা বহন করে বলে অভিযোগ করেন জিতেন্দ্র চৌধুরী। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলনেতা। উত্তর পূর্বাঞ্চল প্রায় 40টিরও বেশি আদিবাসী ভাষার নিবাস। প্রতিটি ভাষার নিজস্ব ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক ভিত্তি রয়েছে। দেবনাগরী লিপি গ্রহণের সঙ্গে উন্নয়ন বা সরকারি সহায়তাকে যুক্ত করার ইঙ্গিত এই সমৃদ্ধ ভাষাগত বৈচিত্র্যের প্রতি সুবিচার করে না বলেও মন্তব্য করেন তিনি। মাত্র গতকাল আমাদের দেশের যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয় আমাদের রাজ্য সফর করে গেছেন। আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটা রাজভাষা দপ্তর নামে একটা দপ্তর আছে হিন্দি প্রসারের জন্য, এতে কারো আপত্তি সেখানে নেই। আমি যখন সাংসদ ছিলাম আমিও ওই কমিটির একজন সদস্য ছিলাম। সেই কমিটির একটা সভা এখানে করেছে, কিন্তু এই সভাতে এসে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন যে উত্তর পূর্বাঞ্চলের প্রায় 40টা এরকম এই আদিবাসীদের ভাষা, তিনি বলছেন এদের প্রত্যেককে দেবনাগরী এই অক্ষর স্ক্রিপ্ট নিয়ে তাদের ভাষা লিখতে হবে, প্রায় থ্রেট, হুমকির মতো। এই ধরনের দৃষ্টিভঙ্গি আরএসএস এর আদর্শিক অবস্থানের প্রতিফলন। ভাষা ও লিপি সংক্রান্ত সিদ্ধান্ত একান্তভাবেই সংশ্লিষ্ট ভাষাভাষী সম্প্রদায়ের ওপর নির্ভরশীল হওয়া উচিত। উপর থেকে কোনো প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মানুষের নিজস্ব পছন্দের লিপিতে মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও প্রসারের পূর্ণ স্বাধীনতা থাকা অপরিহার্য। ভাষা মানুষের আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তাই ভাষা ও লিপির প্রশ্নে যে কোনো ধরনের চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট, উল্লেখ করেন জিতেন্দ্র চৌধুরী। ব্যবহার না করা হয় তাহলে এই ভাষাগুলো বিকাশের জন্য কোনো রকমের সাহায্য করা হবে না। এটা এক ধরনের ভাষা সন্ত্রাস, ভাষা সংস্কৃতির আধিপত্যবাদ। এটা আরএসএস এর চিন্তা ভাবনা প্রসূত। আমরা এর নিন্দা জানাচ্ছি। আজকেরই পবিত্র দিনে আব্দুল বরকত সালামদের শহীদান দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা আমাদের মাতৃভাষার স্বাধীনতা, যে স্ক্রিপ্ট হোক বা অন্য যা কিছু, সেই অংশের জনগণ তার সংখ্যাগরিষ্ঠ তারা যা চাইবেন সেটাই হবে সেই স্ক্রিপ্ট বা অন্য যে কোনো ধরনের ভাষা সংক্রান্ত নীতি। এর বিরুদ্ধে কোনো ধরনের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা আজকে যখন আমরা এই 21শে ফেব্রুয়ারি আমরা প্রতিপালন করছি, আজকের এই দিবসে যেমন শহীদদের স্মরণ করছি, সেই 52 হোক বা এই 61 হোক বা 75, তার সাথে আজকে যারা এই ভাষা ওপর দমন নীতি চালিয়ে যেতে চাইছে তার বিরুদ্ধেও আমরা অঙ্গীকার ঘোষণা করছি। ভাষাগত বহুত্ব ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার প্রশ্নে লিপি বিতর্ক বর্তমানে হয়ে উঠেছে একটি রাজনৈতিক ইস্যু। আগামী দিনে ত্রিপুরার রাজনীতিতে এই বিষয়টি আরো সুরে চড়াবে কিনা তা নিয়ে চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
রাজ্য রাজনীতিতে তথাকথিত আদি বিজেপির ব্যানারকে সামনে রেখে সূর্যমণিনগরের রামপ্রসাদ পালের কার্যকলাপকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। তার সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান, পৃথক কর্মসূচি এবং দলীয় বার্তার বাইরে পদক্ষেপ এইসবই এখন প্রশ্নের মুখে ফেলেছে দল এবং সরকারকে। আদি পরিচয়ের রাজনৈতিক তাৎপর্য, দলীয় শৃঙ্খলা এবং ভবিষ্যৎ সমীকরণ সব মিলিয়ে বিষয়টি এখন কেবল ব্যক্তিকে ঘিরে নয়, বরং তা হয়ে উঠেছে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের অংশ। সূর্যমণিনগর কেন্দ্রকে ঘিরে রামপ্রসাদ পালের রাজনৈতিক অবস্থান ও কৌশল নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে, বিশেষ করে নিজেকে আদি বিজেপি হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টার পাশাপাশি সাম্প্রতিক কিছু রাজনৈতিক পদক্ষেপ আবারও একবার বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে তার অবস্থানকে। আদি বিজেপি নামকে ব্যবহার করে এবং তাকে বিকৃত করে বিভিন্ন অবৈধ এবং অনৈতিক কাজকর্মের মধ্য দিয়ে নিজের পলিটিক্যাল ক্যারিয়ারকে দাঁড় করিয়েছেন বলে অভিযোগ রামপ্রসাদ পালের বিরুদ্ধে। বিগত 25 বছরে বামফ্রন্টের সময়কালে তথাকথিত আদি বিজেপি রামপ্রসাদ পালের ন্যূনতম একটি আন্দোলন কর্মসূচির সাক্ষী ত্রিপুরা রাজ্যে রয়েছে কিনা তা জানা নেই তথ্যবিজ্ঞ মহলের। 1993 সাল থেকে 2018 সালের 25 বছরের বামফ্রন্টের সময়কালে তথাকথিত আদি বিজেপি রামপ্রসাদ পালের রাজনৈতিক কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলছেন খোদ দলেরই একাংশ নিষ্ঠাবান কর্মী। 25 বছরের এই বামফ্রন্টের সময়কালে নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদ বা বাম বিরোধী কোনো আন্দোলনে রামপ্রসাদ পালের অংশগ্রহণ স্মরণ করতে পারছেন না ভারতীয় জনতা পার্টির সত্যিকারের আদি কার্যকর্তারা। বামফ্রন্টের সময়ে শাসক সিপিআইএমকে ম্যানেজ করে বৈধ অবৈধ ব্যবসার মাধ্যমে সূর্যমণিনগর এলাকায় একজন ব্যবসায়ী বলে পরিচিত ছিলেন রামপ্রসাদ পাল। 2018 বিধানসভা নির্বাচনে পালা বদলের হাওয়ায় গা এলিয়ে দিয়ে নিজের পলিটিক্যাল প্ল্যাটফর্ম আদায় করার রসদ খুঁজে পান তথাকথিত এই আদি বিজেপি। প্রতিষ্ঠান বিরোধী হওয়ায় 2018 সালে যেখানে ঘটি সহ বিসর্জন হয় সিপিআইএম এর, তখনই তিনি হয়ে পড়েন পুরোদস্তুর বিজেপি, আর সেখান থেকেই শুরু হয় আসল খেলা। সূর্যমণিনগর এলাকা থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে গত কয়েক বছরে নিজের সম্পদ কিভাবে কয়েকশো গুণ বাড়িয়ে নিয়েছেন এই এলাকার মুকুটহীন সম্রাট রামপ্রসাদ পাল তা শোনা যায় এলাকায় কান পাতলে। আদি শব্দের মাহাত্ম্য হলো ত্যাগ, সমর্পণ এবং আত্মবলিদান, এর মাধ্যমে লিগেসি তৈরি করা। এই ক্ষেত্রে লিগেসি তৈরি করার জনকরা নীতি আদর্শকে ভিত্তি করে সুসংহত একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যান, যার ধারক এবং বাহক হয় পরবর্তী প্রজন্ম। এক্ষেত্রে নিজেকে আদি বিজেপি বলে প্রচারের ঝাঁক পিটিয়ে কি ধরনের ত্যাগ, সমর্পণ এবং আত্মবলিদানের লিগেসি তৈরি করেছেন রামপ্রসাদ পাল তা নিয়ে প্রশ্ন উঠছে খোদ বিজেপির অন্দরমহলে। তবে হ্যাঁ, চার দখলের লিগেসি তৈরি করার জন্য 2022 সালের 14 মে যে তাণ্ডব লীলা চালিয়েছিলেন এই তথাকথিত আদি বিজেপি, তার ভিডিও 3 বছর পরেও ট্রেন্ডিং এ রয়েছে নেট দুনিয়ায়। 2018 সালের পর থেকে সূর্যমণিনগরকে নিজের ইজারা হিসেবে প্রচার করে যে ধরনের কার্যকলাপ সংগঠিত করে চলেছেন রামপ্রসাদ পাল অ্যান্ড কো, তার বিরুদ্ধে আঙুল তোলার মতো সাহস কেউ করতে পারেন বলে স্বপ্নেও ভাবতে পারেন না তথাকথিত এই আদি বিজেপি নেতা। বামফ্রন্টের 25 বছরের সময়কালে সিপিআইএম কে কোলে পিঠে এমনকি পকেটে রেখে চলা রামপ্রসাদ পালই 2018 পর হয়ে গেলেন অতি রাষ্ট্রবাদী আদি বিজেপি নেতা। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে থানার নাকের ডগায় আমতলী স্কুলের জায়গা দখল করে জাতীয় সড়কের পাশে ভিটি বিক্রির অভিযোগ উঠেছে মার্কা গেরুয়া নেতার বিরুদ্ধে। আর কিছু না হোক, সূর্যমণিনগরে রামপ্রসাদ এন্ড কোংয়ে মাফিয়াগিরি, জমি দালালি, তোল্লা আদায়, চাঁদাবাজি, পাচার এবং চোরা চক্রের বিরুদ্ধে কলম ধরার অপরাধে বরিষ্ঠ সাংবাদিক সম্পাদককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেবার ক্ষমতা অর্জন করেছেন তথাকথিত এই আদি বিজেপি নেতা, তা আজ জলের মতো পরিষ্কার। তবে মৌচাকে ঢিল পড়তেই এক সময় কোলে পিঠে এবং পকেটে রাখা সিপিআইএম এর সঙ্গ পেতে আবারও একবার মরিয়া হয়ে উঠেছেন এই আদি বিজেপি নেতা। তাই যদি না হয় তাহলে রাজভাষা আঞ্চলিক সম্মেলনে যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সেখানে যোগদান করেছিলেন রাজ্যের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ের বিজেপি কর্মকর্তারা, সেখানে কেন সিপিআইএম সাধারণ সম্পাদকের সঙ্গে আলাদাভাবে অন্য একটি ভূমি পূজনে অনুষ্ঠানের আয়োজন করবেন তথাকথিত এই আদি বিজেপি রামপ্রসাদ পাল, তা নিয়ে জোর বিতর্ক চলছে রাজ্য রাজনীতিতে। শুধু তাই নয়, তারই এলাকায় যেখানে 22 ফেব্রুয়ারি উদ্বোধন হতে চলেছে স্টেট অলিম্পিক গেমস, সেখানেও উপস্থিত থাকবেন না তথাকথিত এই আদি বিজেপি রামপ্রসাদ পাল। ত্রিপুরাতে বর্তমানে যেখানে ভারতীয় জনতা পার্টির ভরা গাঙে বইছে জোয়ার, সেখানে সিপিআইএম রাজ্য সম্পাদকের সঙ্গে আলাদা কর্মসূচি করে কি ধরনের ব্লুপ্রিন্ট রচনা করছেন
এই আদি বিজেপি নেতা, তা জানতে চাইছেন রাজ্যের সাধারণ মানুষ। রামপ্রসাদ পালকে ঘিরে বিতর্ক কেবল একজন নেতার ব্যক্তিগত ভাবমূর্তি নিয়ে নয়, ত্রিপুরার বর্তমান রাজনৈতিক কাঠামোর দিক নির্দেশও স্পষ্ট করছে রামপ্রসাদ পালের সাম্প্রতিক কার্যকলাপ। আদি পরিচয়ের দাবি, ক্ষমতার পরবর্তী উত্থান, বরিষ্ঠ সাংবাদিক সম্পাদককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির মতো বিতর্কিত ঘটনা এবং প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে মঞ্চ ভাগ, সব মিলিয়ে রামপ্রসাদ পাল নামটি ত্রিপুরা প্রদেশ বিজেপির জন্য এখন হয়ে উঠেছে সূক্ষ্ম পর্যবেক্ষণের বিষয়। আগামী দিনে তার অবস্থান দলীয় কাঠামোর ভেতরে কতটা দৃঢ় থাকে নাকি নতুন সমীকরণের দিকে মোড় নেয়, সেই উত্তরেই নির্ধারণ করবে এই বিতর্কের ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বাইজাল বাড়ি এলাকায় ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার র্যালিকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয় শনিবার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বাইজাল বাড়ি এলাকায় শনিবার রাজনৈতিক উত্তেজনার পারদে চলল ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার ডাকা র্যালিকে ঘিরে। নির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে চাপা উত্তেজনা বিরাজ করছিল এলাকায়। অভিযোগ, র্যালি বানচালের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল সংগঠিত করেন তীব্রামথা কর্মী সমর্থকেরা, যেখানে উপস্থিত ছিলেন মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। মন্ত্রী বিকাশ দেববর্মা বাইজালবাড়ি এলাকায় পৌঁছতে স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইন শৃঙ্খলা রক্ষায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ানরা। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হলেও প্রায় শতাধিক যানবাহন দীর্ঘক্ষণ আটকে পড়ে, ফলে চরম ভোগান্তির সৃষ্টি হয় সাধারণ মানুষের। বিজেপি জনজাতি মোর্চা নির্ধারিত র্যালি কার্যত ভেস্তে যায় এদিন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরো ঘনীভূত হয় এলাকায়। এডিসি এলাকায় এভাবে বিক্ষোভ দেখিয়ে বিজেপির অগ্রযাত্রা রোখা যাবে না। রঞ্জিত দেববর্মা অতীতে উগ্রবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন এবং আইনানুগ প্রক্রিয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। স্যার তিনি তামনি বাগে আর তুমি না খালাইয়া বেলাই যে উজাগানি এমএলএ বরম গোনাं रंजित देबबर्मा चिनी पार्टीनि बाइक रैली तंगमानि जेकुनोनि संगठननि अधिकार दं जतनि न पुलिसनि पारमिशन लाजाक बाइक रैली खायनानि बागै तिनि चिनी बाइक रैली न बकासुका राजनीति खायनानि जतनि अधिकार दं राजनीति खायनानि जतनि अधिकार दं এই রামচন্দ্রঘাট কেবনিয়া রামচন্দ্রঘাট যতনি রামচন্দ্রঘাট তো তিনি চিংনা আটপক্ষা আগামী দিনও পাবলিক রক বন জবাব নাই আনি আহ্বান রাজনৈতিক খানে যতনের অধিকার দং কেবনি অধিকার খর্ব খাইমিয়া ব এমএলএ তিনি চিনি পলিটিক্যাল পার্টিনি বাইক রেলি তংমানি ব আটপক্ষা আগামী দিনও মনে জবাব মাননাই সাবসে জরা রমাই নং কাসাজাক আং প্রায় 1 ঘন্টা রমাই কাসাজাক তিনি চিনি বাইক রেলি তংমানি চিনি পারমিশন দং যতন দং বাইক রেলি পারমিশন দং কিন্তু ইলিগেল ভাবে তিনি চিনি বাইক রেলি ন বকাসুকা বাইক রেলি কে তাবুক চালু নাই জাসান বাইক রেলি ম চিংনাইনাই সিচুয়েশন তাম নাইনাই চিংনাইনাই বাইক রেলি চিং খাইনাই जों বাইক রেলি চিং খাইনাই স্যার বটো সাবো রেপিস নো চেং কোনা মানে আবক পুরো রেপিস করিও জায়গা। পরবর্তী সময়ে মথার এই বিক্ষোভ নিয়ে সাফাই গাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। স্যার তিনি তামনি তুম ফলানা নাংখাও জায়গা অরংখা অর ফলসে রেপিস প্রসেনজিৎ দেববর্মা বা হাসতে পাইহিন বিনি রেপ কেস তঙ্গ 25 বছর ব খারি তংমানি বনে সাল বুরুম বুরুম নগ বড় যে ফাইয়ে তুমকো খাই তং ফাইমানি বেড়াই তং ফাইমানি আর বিভিন্ন প্রোগ্রাম খাইও বিভিন্ন খাই তং অথচ পুলিশ কোর্টে রিপোর্ট পাঠকতা বিনে বনে নাইতবি মাইয়া তিনর সিং মানখা বনে সিং পুলিশ ন দাবি খাইকা বনে রমই নং কোর্ট চালু খাই দিনে চালানি দিনে পুলিশ কিন্তু রমিয়া বনে বরং আর প্রোটেকশন দি তনিকা পুলিশ বরং হ্যাঁ বরং খারিনে বেগে বড় চাইতো বইতং जों साका नोंबोनो रमदि जों और बीजेपी नि रैली खायनाय चिन कोन बादा करे बंनि प्रोग्राम खायनाय कोन बादा करे किंतु एकजन रेपिस्ट न नों और बनो रमदि बनो डिटेन खालायदि नों और रेपिस्ट न तातारि रमदि बनो रमै एकजन बुरि जे रेप खायजाका ब জাস্টিস मानतो जों आबो नायो। এদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে রামচন্দ্রঘাট মহকুমায় তীব্র আকার ধারণ করেছে রাজনৈতিক চাপানোতর। আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে এই ধরনের ঘটনা বিস্তার লাভ করতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের।
এদিকে পরিস্থিতির ওপর কড়া নজরদারি চলছে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে এদিন জানিয়েছে স্থানীয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছে এই মুহূর্তের শেষ খবরে। মাতৃভাষার বিকাশ এবং এর প্রচার প্রসারে দিতে হবে গুরুত্ব। এক্ষেত্রে ভূমিকা নিতে হবে আজকের যুব সমাজকেও। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই জানালেন রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। এদিন রাজধানীর সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাজ্যভিত্তিক এক অনুষ্ঠানের অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। এই যুব সমাজে কিন্তু আগামী দিনে আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষার উত্তরাধিকারী। তো স্বাভাবিক কারণে আজকে আমাদের দিন পাল্টেছে। আজকে ডিজিটালাইজেশনের যুগ, আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এআই এর যুগ। আজকে প্রযুক্তি দ্রুততার সাথে, দ্রুত গতিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আজকে এগিয়ে যাচ্ছে। সুতরাং তার মাঝে আমাদের এই আঞ্চলিক ভাষাগুলো কিংবা মাতৃভাষাগুলো যেন হারিয়ে না যায়, বরং এই সমস্ত প্রযুক্তির হাত ধরে বা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন সম্ভাবনার দুয়ার যাতে আগামী দিনে আমাদের এই মাতৃভাষার উন্মুক্ত হয়, এই দায়িত্ব কিন্তু আমাদের যুব সমাজের। সুতরাং এই যুব সমাজ এই প্রযুক্তির সাথে আমাদের এই মাতৃভাষাকে অক্ষত রেখে যাতে নতুন নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য যুব সমাজকে একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগামী কিছুদিনের মধ্যেই অপারেশনাল হবে মৈত্রী সেতু। শনিবার স্বদেশী জাগরণ মঞ্চের অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শুধুমাত্র উত্তর পূর্বের প্রবেশদ্বারই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ারও প্রবেশদ্বার হবে ত্রিপুরা। এক্ষেত্রে ব্যবহার করা হবে চিটাগাং বন্দরকে। রাজ্যের আর্থসামাজিক পরিস্থিতির উন্নয়নে বিশেষ ভূমিকাও রাখবে এই সেতু বলেও এদিন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন ছোট এবং মাঝারি শিল্প উদ্যোগীদের অনুপ্রেরণা ও সংবর্ধনা সভার আয়োজন করা হয় রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে। नरेंद्र मोदी जी नॉर्थ ईस्टर्न के लिए अलग अलग सुविधा दिए हैं, स्पेशल एफर्ट्स इधर दे रहे हैं। उसी संदर्भ में कल हिंदी भाषा का 3000 लोगों का प्रोग्राम इधर लिया है। तो ये नॉर्थ ईस्ट में रखना, त्रिपुरा में वैसे इसमें एंकरेज देना। लास्ट ईयर भी नॉर्थ ईस्ट काउंसिल मीटिंग गवर्नर्स का, चीफ मुख्यमंत्री का इधर ही हुआ था। तो ऐसे धीरे धीरे अपना नॉर्थ ईस्ट में पर्टिकुलरली त्रिपुरा में ये कार्यक्रम हो रहा है, इसको बल दे रहा है प्रधानमंत्री, उसको एडवांटेज लेके आगे जाने का है।
और आगे वाले दिनों में अपन को ये नॉर्थ ईस्ट के लिए, नॉर्थ ईस्ट एशिया के लिए त्रिपुरा एक गेटवे बनने वाला है। अभी अपन ये बांग्लादेश से पोर्ट है, चित्तगांग पोर्ट जो है, पोर्ट के लिए ब्रिज हो गया था। उस टाइम पे पॉलिटिकल डिफरेंसेस उधर होने से वो इनॉग्रेशन नहीं हुआ। अभी उधर आए हैं, थोड़ी दिनों में वो इनॉग्रेशन होगा। वो इनॉग्रेशन होने के बाद ऊपर से असम से इधर आने का जरूरत नहीं है। अपने को पत्थर होना है, सीमेंट होना है, स्टील होना है। अपने को चिटगांग पोर्ट से जल्दी आएगा। खाली अपना त्रिपुरा नहीं, पूरे नॉर्थ ईस्ट के लिए एक गेटवे बनेगा। तो उसके लिए अपन तैयार रहना है। उसका एडवांटेज অফিসারদের বলেছি যতগুলো জায়গার মধ্যে এই যে লোহার ব্রিজগুলো আছে, বেলি ব্রিজ, সেগুলো সরাতে হবে। এবং বেলি ব্রিজগুলো যেখানে মানে অলরেডি বাঁশ দিয়ে তৈরি, সেখানে যেন স্থানান্তর করা যায়। ইচ্ছে করলে এগুলো মানে বোল্ট, স্ক্রু বোল্টের বিষয় আছে, এগুলো ইজি খোলা যায়। অলরেডি আমি জিজ্ঞেস করেছি কোথায় কোথায় এখন পর্যন্ত লাগানো হয়েছে, এবং সেগুলো যাতে আরসিসি পিলার দিয়ে বক্স কালভার্টের মতো করে, এবং তারও কিন্তু কাজ শুরু হয়েছে। আমাদের সরকার এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছে। আজকে শহর থেকে আরম্ভ করে আপনারা ভাবুন, যখন এই যে আমাদের রিং রোডটা যখন অলরেডি ওয়েস্টার্ন বাইপাস যে রিং রোড, সেটা কাজ শুরু হয়ে গেছে, এটারও অনুমোদন আমরা আসছে। এখানে যখন আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ডিম প্রজেক্ট, যেটা আমরা এখানে একটা মল করছি, সেই মল যখন হবে, সেটা তো আপনাদের যারা এখানে গাড়িগুলা চালায় তাদেরও লাভ হবে। এখানে আমাদের 16B+G সবচেয়ে উঁচু দালান আমরা তৈরি করছি গুর্খা বস্তিতে। সেটা একটা পেন্ডুলাম মুভমেন্ট, প্রায় 8.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে। আমাদের এখানে 5 স্টার হোটেল হচ্ছে, এখন 5 স্টার হোটেল একটা টাটা কোম্পানির সাথে হয়েছে। সেটা করলে 200 জনের লোকের এখানে সংস্থান হবে। কিন্তু ইনডাইরেক্টলি যারা গাড়ি চালায়, যারা বিদেশ থেকে লোক আসবে, এক একটা রুমের ভাড়া, 4টা রুম এক্সক্লুসিভ রাখবে, যার ভাড়া 1.5 লাখ থেকে 2.5 লাখ। তো বিদেশ থেকে তাদের চার্টার প্লেন নিয়ে আসবে তারা, কারণ টাটা কোম্পানির এরকম আছে। তারা আসলে ওখানে বসে থাকবে না, ওরা যখন বিভিন্ন জায়গায় যাবে তখন তো আমার শ্রমিক ভাইরা বা মালিকরা তাদেরই লাভ হবে, বেভারেজ যারা সাপ্লাই করবে তারা হবে। আজকে একের পর এক আমাদের এই কাজগুলো আমরা করছি। আপনারা এর মধ্যে 1 বছরের মধ্যে আপনারা শুনলে অবাক হবেন যে এখানে এই কয়েক বছরের মধ্যে এত ডেভেলপমেন্ট আমরা করছি এখানে, যে সেটা যদি আমি আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ত্রিপুরার ক্রীড়া ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে চলেছে স্টেট গেমস 2026 এর মাধ্যমে। প্রথমবারের মতো 22 ফেব্রুয়ারি আয়োজিত এই রাজ্য স্তরের ক্রীড়া আসর দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত ক্রীড়াবিদদের অংশগ্রহণে এবারের স্টেট গেমসে মোট 18টি ইভেন্ট অন্তর্ভুক্ত হয়েছে। ক্রীড়া বিকাশকে ত্বরান্বিত করা এবং নতুন প্রজন্মকে বহুমুখী খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে এই বৃহৎ উদ্যোগ। এবারের আসরের বিশেষ আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে গলফ। ত্রিপুরায় গলফ এখনও নবীন খেলা হলেও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন হয়েছে প্রতিযোগিতা আয়োজনের যাবতীয় প্রস্তুতি। আগামী 23 ও 24 ফেব্রুয়ারি আগরতলার শালবাগানে অবস্থিত তাস্কর বিএসএফ গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে গলফ ইভেন্ট। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত মোট 20 জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন এই প্রতিযোগিতায়। নির্বাচন প্রক্রিয়ায় খেলোয়াড়দের দক্ষতা, প্রশিক্ষণ এবং খেলার মানদণ্ডকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যাতে বজায় থাকে প্রতিযোগিতার মান উচ্চ স্তরে। ত্রিপুরায় গল্ফের মতো কৌশল নির্ভর ও সম্ভাবনাময় খেলার অন্তর্ভুক্তি রাজ্যের ক্রীড়া পরিমণ্ডলে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানিয়েছে গলফ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা। স্টেট গেমস এর মাধ্যমে রাজ্যের ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে জাতীয় স্তরে সাফল্য অর্জনের পথ আরও সুগম হবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেছে গলফ অ্যাসোসিয়েশন অফ
ত্রিপুরা। इंटरनेशनल मातृ दिवस है आप सब जानते हैं और इसका इतिहास भी सबको मालूम है और सबका अपना अपना जो मातृभाषा है उसमें हमेशा बात करना चाहिए। कल माननीय गृहमंत्री जी ऑलरेडी बोल चुके हैं, उन्होंने कहा कि पहले अपने घर में अपना अपना मातृभाषा से सब बच्चे से बात करना चाहिए, घर में मातृभाषा से बात करना चाहिए। ये तो अपना जो परंपरा है, जो इतिहास है और जो हमारा संस्कृति है वो भूल जाए। ये एक नया दिशा उन्होंने कल कहा और मैं समझता हूँ ये मातृभाषा उनके साथ जो कल उन्होंने कहा इसके साथ काफ़ी इसका मैसेज भी दिया और मैं इसलिए आज मातृभाषा दिवस के उपलक्ष्य में मैं पूरा त्रिपुरावासी को मैं शुभेच्छा देना चाहता हूँ और जो माननीय गृहमंत्री जी कल बताया उस हिसाब से सबको पहले अपना मातृभाषा, उसके बाद जो अपना बाहर का जो भाषा है दूसरा भाषा, ये चाहे हिंदी भाषा हो ये चाहे दूसरा भाषा हो, भाषा जानने में तो कोई दिक्कत नहीं है, अंग्रेजी भी आप जान सकते हो, लेकिन पहले मातृभाषा उसमें कोई माने ये नहीं होगा, कॉम्प्रोमाइज़ नहीं होगा। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। অলিতে গলিতে বেড়ে ওঠা নেশা সাম্রাজ্য কঠোরভাবে প্রতিরোধ এবং পরীক্ষার মরশুমে গভীর রাত পর্যন্ত শব্দদূষণ রোধের দাবিতে ডেপুটেশন প্রদান করল বাম গণতান্ত্রিক ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই। শনিবার রামনগর আউটপোস্টের ওসির সঙ্গে সাক্ষাৎ করে লিখিত দাবিপত্র তুলে দেয় সংগঠনের একটি প্রতিনিধি দল। বিভিন্ন পাড়া মহল্লায় নেশা জাতীয় দ্রব্যের অবাধ বিস্তার যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। এই প্রবণতা রুখতে নিয়মিত টহলদারি বৃদ্ধি, সন্দেহভাজন আস্তানায় নজরদারি এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠন। একই সঙ্গে বর্তমানে চলমান পরীক্ষার মরশুমে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে মাইক ও ডিজে ব্যবহারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠন। নেশা এবং জুয়া কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই যে পাচার বাণিজ্য নেশা বাণিজ্যটা বন্ধে পুলিশকে একটা সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে। আমরা দেখলাম এই সময়ের মধ্যে জিরানিয়া রেলকাণ্ডের পর আগরতলা শহরেও গত কিছুদিন আগে রেলের ওয়াগন ভর্তি নেশা সামগ্রী ধরা পড়ল, ফলে পুলিশের সামনে এই ঘটনাগুলি হচ্ছে এবং পুলিশ প্রশাসন এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করছে না। যারাই অবৈধ এই নেশা সাম্রাজ্য বিস্তারে ভূমিকা গ্রহণ করছে পুলিশ জানে এগুলি, পুলিশ জানার পরও কেবলমাত্র শাসক দলের অঙ্গলি হেলনে কাজ করছে পুলিশ। নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, ফলে আমরা দাবি জানাচ্ছি তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয় পয়েন্টটা কি আছে, রাজনৈতিক সন্ত্রাস রোধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকে যেখানেই আমরা লক্ষ্য করছি যে প্রতিবাদের ভাষা প্রতিরোধ তৈরি করছে সেখানেই শাসক দলের আক্রমণ সন্ত্রাস এগুলি নেমে আসছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসন্ন, কোথাও কোথাও এর মধ্যেই শুরু হবে পরীক্ষাগুলি এবং আমরা দেখছি যে আমাদের রাজ্যের একটা অদ্ভুত কালচার এই সময়ের মধ্যে আমদানি হয়েছে যে কালী পুজো হবে ডিজে অর্কেস্ট্রা, দুর্গা পুজো হবে ডিজে অর্কেস্ট্রা, স্বাভাবিক। ফলে উৎসব হবে, উৎসবের মধ্যে মানুষ আনন্দ করবে স্বাভাবিক, কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে ছাত্রছাত্রীদের পরীক্ষা, এই যে মেলা, এই যে নানাভাবে নানা আঙ্গিকে যুবদের মনকে আজকে তাদের কাজ নেই তাদের হাতে, ফলে কাজ নিয়ে কোনো আলাপচারিতার বদলে মেলা জলসা এগুলি দিয়ে যুব মনকে আজকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, কখনো সরকারিভাবে, কখনো বেসরকারিভাবে, কখনো বিজেপির পক্ষ থেকে। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার
গাওয়া ঘি প্রিয় সবার লংতরায় কে বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। বাংলাদেশ সহকারী হাই কমিশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026। এই উপলক্ষে দোতালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে অর্থনমিত করা হয় জাতীয় পতাকা। ভাষার শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকের আবহে অনুষ্ঠিত হয় কর্মসূচির সূচনা। পরবর্তীতে ঐতিহাসিক গণসঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি পরিবেশনের মধ্য দিয়ে অস্থায়ী শহীদ মিনারে অর্পণ করা হয় পুষ্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার হাসান আল বাশার আবুল উলাই সহ দূতালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা। ভাষা আন্দোলনের চেতনাকে স্মরণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং ভাষাগত বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান বক্তারা। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের আত্মিক সম্পর্ক রয়েছে, এক্ষেত্রে ভাষা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলে এদিন জানিয়েছেন বাংলাদেশ সহকারী হাই কমিশনার হাসান আল বাশার আবুল উলাই। ত্রিপুরা এবং বাংলাদেশের যে সম্পর্ক, এটা একটা আত্মিক সম্পর্ক এবং এই সম্পর্কের ক্ষেত্রে ভাষা কিন্তু একটা অন্যতম একটা বড় নিয়ামক। ত্রিপুরাতে বাংলা ভাষাভাষী, আবার বাংলাদেশেও আমরা যারা আছি আমাদের বাংলা ভাষা। সো এই যে ভাষার মাধ্যমে যে সম্পর্ক, আবার ভারতের ক্ষেত্রে ধরলে ভারতের ভাষাগত যে বৈচিত্র্য, সেটা অন্যরকম একটা সৌন্দর্য। সো এই জায়গাটাতে আমাদের আজকের দিনে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসের মূল বিষয় আমি মনে করি যে এই বৈচিত্র্যতা এবং এর সৌন্দর্য এবং এটা কিভাবে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধকরণে একটা শক্ত ভূমিকা রাখে। তো শহীদ ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজকের এই দিনে আমি ত্রিপুরাবাসী সবাইকে শুভেচ্ছা জানাই। আমি স্মরণ করি ত্রিপুরাবাসীর সাথে বাংলাদেশের যে আন্তরিক সম্পর্কের কথা এবং পৃথিবীর সকল প্রান্তে যেখানেই আজকের এই দিবসটি পালন হচ্ছে, এটা যদি সফল হয়। মেয়র স্যার শ্রী দীপক মজুমদার মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য। তিনি রিজিনাল কোঅর্ডিনেটর উপস্থিত আছেন, আমাদের আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মাতৃভাষার বিকাশ এবং এর প্রচার প্রসারে দিতে হবে গুরুত্ব। এক্ষেত্রে ভূমিকা নিতে হবে আজকের যুব সমাজকেও। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই জানালেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। এদিন রাজধানীর সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয়ে এবং মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। এই যুব সমাজে কিন্তু আগামী দিনে আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষার উত্তরাধিকারী। তো স্বাভাবিক কারণে আজকে আমাদের দিন পাল্টেছে, আজকে ডিজিটালাইজেশনের যুগ, আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এআই এর যুগ।
আজকে প্রযুক্তি দ্রুততার সাথে দ্রুত গতিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আজকে এগিয়ে যাচ্ছে। সুতরাং তার মাঝে আমাদের এই আঞ্চলিক ভাষাগুলো কিংবা মাতৃভাষাগুলো যেন হারিয়ে না যায়, বরং এই সমস্ত প্রযুক্তির হাত ধরে বা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন সম্ভাবনার দুয়ার যাতে আগামী দিনে আমাদের এই মাতৃভাষার উন্মুক্ত হয়, এই দায়িত্ব কিন্তু আমাদের যুব সমাজের। সুতরাং এই যুব সমাজ এই প্রযুক্তির সাথে আমাদের এই মাতৃভাষাকে অক্ষত রেখে যাতে নতুন নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য যুব সমাজকে একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু আগে গত 1 বছর ধরেই দাবি দাবা চলছে, ম্যানেজমেন্ট সেগুলো কিছুতেই মেনে নিচ্ছে না। বেসিক্যালি ওরা প্রেশারে রাখতে চাইছে, বিভিন্ন ট্রান্সফার পলিসি নাবার্ডের গাইডলাইন্স ওরা অমান্য করছে, বিভিন্ন প্রেশারে রাখছে, বলছে আমাদের বেতন কেন নিচ্ছে, সেইগুলো তো একদম জাস্টিফাইড। মহিলাদের ট্রান্সফার গাইডলাইন্স কোনোভাবেই মানতে রাজি না ওরা। তারপর ডিআরডব্লিউ ওয়ার্কার স্যানিটেশন, ওদেরকে ন্যূনতম যে সেন্ট্রাল ডিআরডব্লিউ ওয়েজেস সেগুলোও দিচ্ছে না। সেই নিয়েই আমাদের বিভিন্ন দাবি দাবি। এই জন্যই আমাদের এই ধর্মঘট আগামী 16 তারিখ যদি ওরা 27 তারিখে যদি এএলসি শিলচরে যদি না মানে আমাদের দাবি, সেখানে যদি ফিল্ড হয় তাহলে আমরা আগামী 16 মার্চ আমরা একদিনে স্ট্রাইক করতে বাধ্য হব। এই হচ্ছে আমাদের বিভিন্ন দাবি দাবি। তার মধ্যে 10 দাবির মধ্যে আছে হচ্ছে গিয়ে ট্রান্সফার ইস্যু, তারপর হচ্ছে গিয়ে ওয়ার্কিং এনভায়রনমেন্ট একদম টক্সিক হয়ে গেছে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, অন্যান্য গ্রুপে আমাদের হুমকি দেওয়া হচ্ছে যে কেন বেতন নিচ্ছে, সেগুলো তো ঠিক না। আমরা ত্রিপুরাতে আছি, আমরা টিজিবি আমাদের নিজস্ব ব্যাংক। কিছুদিন আগে 50 বছর আমরা পালন হয়েছে, আগামী দিনে 75 হবে, 100 বছর হবে, ব্যাংক এগিয়ে যাবে। যতগুলো সেন্ট্রাল স্কিম আছে, টিআরএলএম স্কিম বলুন, পিএমজেবিওয়াই, এসবিআই, প্রত্যেকটা জিনিসেই প্রত্যেক বছর টিজিবি প্রত্যেকটা প্ল্যাটফর্মেই অ্যাচিভমেন্টের আমাদের কাছে ট্রফি হোক বা বিভিন্ন রিকগনিশন হোক আমরা পেয়ে থাকি। সেই জায়গায় যদি আমরা নিজস্ব দাবি দাবা, নিজস্ব স্টাফের যদি সেইগুলো না মানে, সামনাসামনি বসে ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে কথা না বলে, তখন আমরা বাধ্য হই এজিটেশন আমরা আজকে বেশি না, প্রত্যেক ব্রাঞ্চ থেকে মোটামুটি 40-50 জনের মতোই করছি। আগামী দিনে আরও বৃহত্তরভাবে আমরা এটা দেখব। এই হচ্ছে আমাদের দাবি দাবি। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। मातृभाषा के विकास और उसके प्रमोशन को महत्व दिया जाना चाहिए। आज के युवाओं को भी इसमें भूमिका निभानी होगी। राज्य के हायर एजुकेशन मिनिस्टर किशोर बर्मन ने शनिवार को इंटरनेशनल मदर लैंग्वेज डे के मौके पर आयोजित एक कार्यक्रम में ये बात कही। इंटरनेशनल मदर लैंग्वेज डे का यह राज्यव्यापी प्रोग्राम आज राजधानी के सुकांतो एकेडमी ऑडिटोरियम में आयोजित किया गया। इस प्रोग्राम में अलग अलग स्कूल्स और कॉलेजेस के स्टूडेंट्स ने भी हिस्सा लिया। এই যুব সমাজই কিন্তু আগামী দিনে আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষার উত্তরাধিকারী। তো স্বাভাবিক কারণে আজকে আমাদের দিন পাল্টেছে, আজকে ডিজিটালাইজেশনের যুগ, আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এআই এর যুগ। আজকে প্রযুক্তি দ্রুততার সাথে দ্রুত গতিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আজকে এগিয়ে যাচ্ছে। সুতরাং তার মাঝে আমাদের এই আঞ্চলিক ভাষাগুলো কিংবা মাতৃভাষাগুলো যেন হারিয়ে না যায়, বরং এই সমস্ত প্রযুক্তির হাত ধরে বা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন সম্ভাবনার দুয়ার যাতে আগামী দিনে আমাদের এই মাতৃভাষার উন্মুক্ত হয়, এই দায়িত্ব কিন্তু আমাদের যুব সমাজের। সুতরাং এই যুব সমাজ এই প্রযুক্তির সাথে আমাদের এই মাতৃভাষাকে অক্ষত রেখে যাতে নতুন নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য যুব সমাজকে একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। मैत्री सेतु अगले कुछ ही दिनों में चालू हो जाएगा। राज्यपाल इंद्रसेना रेड्डी नल्लू ने आज शनिवार को स्वच्छ जागरण मंच इवेंट में ये बात कही। राज्यपाल इंद्रसेना रेड्डी नल्लू ने आज कहा, त्रिपुरा न सिर्फ नॉर्थ ईस्ट बल्कि साउथ ईस्ट एशिया का भी गेटवे होने जा रहा है। इसके लिए चिटगांग पोर्ट का इस्तेमाल किया जाएगा। यह ब्रिज राज्य के सोशियो इकोनॉमिक सिचुएशन को भी बेहतर बनाने में खास रोल निभाएगा। इस दिन राजधानी के मुक्तधारा ऑडिटोरियम में एमएसएमई एंटरप्रेन्योर्स के लिए एक इंस्पिरेशन और रिसेप्शन मीटिंग आयोजित किया गया। नरेंद्र मोदी जी नॉर्थ ईस्टर्न के लिए अलग अलग सुविधा दिए हैं, स्पेशल एफर्ट्स इधर दे रहे हैं। उसी संदर्भ में कल हिंदी भाषा का 3000 लोगों का प्रोग्राम इधर लिया है। तो ये नॉर्थ ईस्ट में रखना, त्रिपुरा में वैसे इसमें एंकरेज देना। लास्ट ईयर भी नॉर्थ ईस्ट काउंसिल मीटिंग गवर्नर्स का, चीफ मुख्यमंत्री का इधर ही हुआ था। तो ऐसे धीरे धीरे अपना नॉर्थ ईस्ट में पर्टिकुलरली त्रिपुरा में ये कार्यक्रम हो रहा है, इसको बल दे रहा है प्रधानमंत्री। उसको एडवांटेज लेके आगे जाने का है और आगे वाले दिनों में अपन को ये नॉर्थ ईस्ट के लिए, नॉर्थ ईस्ट एशिया के लिए त्रिपुरा एक गेटवे बनने वाला है। अभी अपन ये बांग्लादेश से पोर्ट है, चिट्टागांग पोर्ट जो है, पोर्ट के लिए ब्रिज हो गया था। उस टाइम पे पॉलिटिकल डिफरेंसेस उधर होने से वो इनॉग्रेशन नहीं हुआ। अभी उधर आए हैं, थोड़ी दिनों में वो इनॉग्रेशन होगा। वो इनॉग्रेशन होने के बाद ऊपर से असम से इधर आने का जरूरत नहीं है। अपने को पत्थर होना है, सीमेंट होना है, स्टील होना है। अपने को चिट्टागांग पोर्ट से जल्दी आएगा। खाली अपना त्रिपुरा नहीं, पूरे नॉर्थ ईस्ट के लिए एक गेटवे बनेगा। तो उसके लिए अपन तैयार रहना है, उसका एडवांटेज। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। लंबी डिप्लोमेटिक
अनिश्चितता और सिक्योरिटी सस्पेंशन के बाद अगरतला ढाका कोलकाता इंटरनेशनल बस सर्विस फिर से शुरू होने वाली है। ट्रायल रन सफल होने के बाद त्रिपुरा रोड ट्रांसपोर्ट कॉर्पोरेशन ने 28 फरवरी से रेगुलर सर्विसेज शुरू करने का फैसला किया है। लंबे समय तक रुकावट के बाद अगरतला ढाका कोलकाता इंटरनेशनल बस सर्विस फिर से शुरू होने वाला है। ट्रायल रन पूरा होने के बाद त्रिपुरा रोड ट्रांसपोर्ट कॉर्पोरेशन ने 28 फरवरी से सर्विस फिर से शुरू करने का फैसला किया है। यह कदम सिर्फ एक ट्रांसपोर्ट सर्विस को फिर से शुरू करने का प्रशासनिक फैसला नहीं है, बल्कि भारत बांग्लादेश संबंधों, नॉर्थ ईस्ट भारत की रीजनल इकोनॉमी और बॉर्डर सिक्योरिटी पॉलिटिक्स के संदर्भ में इसका बहुत महत्व है। बांग्लादेश की पूर्व प्रधानमंत्री शेख हसीना के हटने के बाद से दोनों देशों के रिश्तों में जो अनिश्चितता पैदा हुई है, उसका सीधा असर वीजा और क्रॉस बॉर्डर सर्विसेज पर पड़ रहा है। दिसंबर 2025 में वीजा सर्विसेज और बस सर्विस के सस्पेंड होने से दोनों देशों के बीच नागरिकों के बीच संपर्क में रुकावट आया है। हालांकि बांग्लादेश में नई चुनी हुई सरकार के सत्ता में आने और प्रशासनिक स्थिरता लौटने के बाद दोनों देशों के बीच भरोसा फिर से बनाने का प्रोसेस शुरू हो चुका है। बस सर्विस का फिर से शुरू होना उसी प्रोसेस का एक साफ नतीजा है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा, इससे पता चलता है कि दोनों देशों के बीच बातचीत में अब प्रैक्टिकल सोच को प्राथमिकता दी जा रही है। সময় আসলে সবই হবে ঠিক, কারণ একটা জায়গায় জায়গায় কিন্তু কোনো সময় মোবাইলটা উঠাচ্ছে না, অনেক সময় খারাপ ভালো এগুলোতে আসে, অন্ধকার থেকে আলো, আবার আলোর থেকে অন্ধকার, এটা সাময়িক অবস্থা হয়েছে। আমরাও বলেছি নতুন সরকার নির্বাচিত সরকার সেখানে এসছে, তো আশা করি আগামী দিন আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করছেন যে একজন আরেকজনকে ছাড়া চলবে না, ভারত বাংলাদেশকে ছাড়া চলবে না, আর বাংলাদেশও ভারতকে ছাড়া চলবে না, এই যে সিম্বায়োসিস যে একটা প্রক্রিয়া সেটা হওয়া উচিত। এটা ভালো, এটা শুভ লক্ষণ যে যে আবার নতুন করে চলার যে শুরু হয়েছে, সেটা আগামী দিন অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমি আশা করি সেটা। यह सर्विस पहले भी 2 बार सस्पेंड किए गए थे। पहला कोविड-19 महामारी के दौरान और दूसरा बांग्लादेश में कथित बस दुर्घटना और भीड़ के हमलों के कारण सर्विस रोक दी गई थी। भारतीय यात्रियों की सुरक्षा और बांग्लादेश में पहले अशांति को लेकर अधिकारियों ने ढाका अगरतला बस सर्विस रोक दी थी। ट्रायल रन शनिवार सुबह त्रिपुरा रोड ट्रांसपोर्ट कॉर्पोरेशन कॉम्प्लेक्स से शुरू हुआ है, जैसा प्रशासनिक तैयारी और सुरक्षा व्यवस्था की सुरक्षा के हिस्से को तौर पर देखा जा रहा है। দীর্ঘদিন যাবত আমাদের ঢাকা আগরতলা ইন্টারন্যাশনাল যে বাস সার্ভিস ছিল সেটা বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে সেটা বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে, তাও জানেন। ইতিমধ্যে আমাদের যিনি মৈত্রী বাসের অপারেটর, বিশেষ করে মহাদেব দাস সহ অন্যান্য অফিসাররা আজকে আগরতলা এসেছেন এবং তারা 2-4 দিন আমাদের ইন্টারন্যাশনাল বাস সার্ভিস ঢাকা আগরতলা তারা ট্রায়াল করবেন। আপ টু 27 তারিখ অবধি ট্রায়াল করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। 28 তারিখ থেকে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় সার্ভিস চালু হবে এবং সেই সঙ্গে এটা আজকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের যে ভিসা হাই কমিশন মানে আগরতলা এবং ঢাকা যে ভিসা হাই কমিশন তারা ভিসা অফিসগুলো ওপেন করে দিয়েছেন, অর্থাৎ সরলীকরণ করে দিয়েছেন। ভিসা পাওয়ার ক্ষেত্রে আর কোনো প্রতিকূল অবস্থা থাকবে না। এই আমরা যারা যাত্রী সাধারণের কাছে অনুরোধ রাখবো, যদি ওনারা আমাদের আগরতলা থেকে ঢাকা যেতে চান বা কলকাতা ভায়া যেতে চান, সেখানে আমাদের এখান থেকে 28 তারিখ থেকে টিকিট ওপেন হবে, সেক্ষেত্রে আর কোনো রকম प्रतिकूल अवस्था থাকবে না। भौगोलिक रूप से अहम अगरतला ढाका कोलकाता रोड त्रिपुरा से सीधे सड़क मार्ग से कोलकाता पहुंचने के लिए लंबे चिकन नेक कॉरिडोर को पार करना पड़ता है। वहीं बांग्लादेश इलाके का इस्तेमाल करने से समय और लागत दोनों में काफी कमी आ जाती है। यह रूट पूर्वोत्तर भारत और पूर्व भारत के बीच व्यापार, मेडिकल टूरिज्म, शिक्षा और पारिवारिक संबंधों में भी अहम भूमिका निभाती है। सीमा पर कारोबार करने वालों और टूरिज्म सेक्टर से जुड़े लोगों के अनुसार इस सर्विस के फिर से शुरू होने से स्थानीय अर्थव्यवस्था में सुधार होगा। इससे ग्रेटर रीजनल कनेक्टिविटी प्रोजेक्ट या BBIN कॉरिडोर पर स्ट्रेटेजिक बातचीत भी फिर से शुरू हो सकती है। कुल मिलाकर अगरतला ढाका कोलकाता बस सर्विस का फिर से शुरू होना सिर्फ ट्रांसपोर्ट इंफ्रास्ट्रक्चर का रिवाइवल ही नहीं है, बल्कि यह दोनों देशों के बीच भरोसा फिर से बनाने, रीजनल कनेक्टिविटी स्ट्रेटेजी के रीएवैल्यूएशन और नॉर्थ ईस्ट इंडिया में आर्थिक हितों को फिर से जोड़ने का एक जरूरी इंडिकेटर भी है। अगर
हालात स्थिर होता है तो यह फैसला ज्यादा रीजनल इंटीग्रेशन और सब रीजनल कोऑपरेशन का एक मजबूत सिंबल भी बन सकता है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। ছাড়া যাচ্ছে না। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আমরা যদি এত খারাপ হয়, আমরা সঙ্গে অ্যারেঞ্জ করছো কেন তোমরা? কালকে যাও, বার হও। আরে যদি বিজেপি যদি খারাপ হয়, তুমি বিজেপির সঙ্গে থেকে ভাত খাও, কারণে খারাপ খাও। সাহস থাকলে কালকে বাইর হয়ে যাও কালকে। সবাই প্রশ্ন করো। সব যত জনগণ প্রশ্ন খালি না। বিজেপি मोनसे জনের হানিয়া হগায়। বিজেপি বাই টাঙ্গৈ নং কবাগৈ দं। বিজেপি বাই নরকাতে খানানো থানি নখর থানি নর ছাদে আর বিজেপি খারাপ কয় আর তার বন্ধুরা দুবাই দেয়। চিন্তা এটা তো মানে ব্রেনে আমার ব্রেনে কোলাই না। বাহ এতলে রাজনীতি করে মানুষ এই কর্পকের মানুষেরা কইব বিজেপি চাই না, বিজেপি করে না, আর তার বন্ধুর ফেলা চিন্তা করো। ওয়ান সময় জনসংখ্যা করো, ওয়ান সুপার সিটি খাজানিটা করতে মুহূর্ত। আমাদের জনগণ যথেষ্ট সচেতন আছে, আমাদের জনগণ যথেষ্ট বুঝে জানে। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि सभी बेली ब्रिज को कंक्रीट ब्रिज से बदलने का ऑर्डर दिया गया है। शनिवार को साउथ त्रिपुरा बस ओनर्स एसोसिएशन की 35वीं एनिवर्सरी के मौके पर मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी की मार्बल स्टैचू और पुराने बस व्यापारियों के लिए एक रिसेप्शन आयोजित सभा में ये घोषणा की है। मुख्यमंत्री ने कहा कि बेली ब्रिज के गिरने से होने वाले हादसों के डर से इस बार ब्रिज को कंक्रीट के पिलर से बदलने का ऑर्डर दिया गया है। অফিসারদের বলেছি যতগুলো জায়গার মধ্যে এই যে লোহার ব্রিজগুলো আছে, বেলি ব্রিজ, সেগুলো সরাতে হবে এবং বেলি ব্রিজগুলো যেখানে মানে অলরেডি বাঁশ দিয়ে তৈরি সেখানে যেন স্থানান্তর করা যায়। ইচ্ছে করলে এগুলো মানে স্ক্রু বোল্টের বিষয় আছে, এগুলো ইজি খোলা যায়। অলরেডি আমি জিজ্ঞেস করেছি কোথায় এখন পর্যন্ত লাগানো হয়েছে এবং সেগুলো যাতে আরসিসি পিলার দিয়ে বক্স কালভার্টের মতো করে, এবং তারও কিন্তু কাজ শুরু হয়েছে। আমাদের সরকার এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছে। আজকে শহর থেকে আরম্ভ করে আপনারা ভাবুন, যখন এই যে আমাদের রিং রোডটা যখন অলরেডি ওয়েস্টার্ন বাইপাস যে রিং রোড সেটা কাজ শুরু হয়ে গেছে, এটারও অনুমোদন আমরা আসছে। এখানে যখন আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ডিম প্রজেক্ট, যেটা আমরা এখানে একটা মল করছি, সেই মল যখন হবে সেটা তো আপনাদের যারা এখানে গাড়িগুলো চালায় তাদেরও লাভ হবে। এখানে আমাদের 16B+G সবচেয়ে উঁচু দালান আমরা তৈরি করছি গুর্খা বস্তিতে। সেটা একটা পেন্ডুলাম মুভমেন্ট, প্রায় 8.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে।
আমাদের এখানে 5 স্টার হোটেল হচ্ছে, এখন 5 স্টার হোটেল একটা টাটা কোম্পানির সাথে হয়েছে, সেটা করলে 200 জনের লোকের এখানে সংস্থান হবে। কিন্তু ইনডাইরেক্টলি যারা গাড়ি চালায়, যারা বিদেশ থেকে লোক আসবে, এক একটা রুমের ভাড়া, 4টা রুম এক্সক্লুসিভ রাখবে, যার ভাড়া 1.5 লাখ থেকে 2.5 লাখ। তো বিদেশ থেকে তাদের চার্টার প্লেন নিয়ে আসবে তারা, কারণ টাটা কোম্পানির এরকম আছে, তারা আসলে ওখানে বসে থাকবে না। ওরা যখন বিভিন্ন জায়গায় যাবে তখন তো আমার শ্রমিক ভাইরা বা মালিকরা তাদেরই লাভ হবে, বেভারেজ যারা সাপ্লাই করবে তারা হবে। আজকে একের পর এক আমাদের এই কাজগুলো আমরা করছি। আপনারা আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। भाषा और लिपि के मुद्दे पर राज्य में एक नई राजनीतिक बहस छिड़ चुकी है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने केंद्रीय गृह मंत्री अमित शाह के हालिया कमेंट को लेकर केंद्र पर भाषाई दबदबा का आरोप लगाया है। भाषा और स्क्रिप्ट के मुद्दे पर त्रिपुरा के राजनीतिक क्षेत्र में एक नई बहस छिड़ चुकी है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने केंद्र पर भाषाई दबाव को बढ़ावा देने का आरोप लगाते हुए कड़ी प्रतिक्रिया दी है। उनका यह बयान केंद्रीय गृह मंत्री अमित शाह के हालिया त्रिपुरा दौरे के बाद आया है। अमित शाह गुरुवार को हापानिया में इंटरनेशनल इंडोर एग्जीबिशन सेंटर में पूर्वी, उत्तरी क्षेत्र और पूर्वोत्तर क्षेत्र आधिकारिक भाषा सम्मेलन के उद्घाटन में शामिल हुए। राजनीतिक बहस की शुरुआत विपक्ष के नेता जितेंद्र चौधरी के सम्मेलन में भाषा नीति और स्क्रिप्ट पर दिए गए कमेंट से हुआ। जितेंद्र चौधरी ने साफ किया कि ऑफिशियल लैंग्वेज डिपार्टमेंट हिंदी को बढ़ावा देने के लिए काम करेगा, इस पर कोई ऐतराज नहीं है। हालांकि विपक्ष के नेता जितेंद्र चौधरी ने कहा कि अगर नॉर्थ ईस्ट की भाषाओं को देवनागरी स्क्रिप्ट अपनाने की सलाह दी जाती है तो ये मंजूर नहीं है। पूर्व एमपी के तौर पर राजभाषाओं पर पार्लियामेंट्री कमेटी में काम करने के अपने अनुभव का जिक्र करते हुए जितेंद्र चौधरी ने आरोप लगाया कि क्षेत्रीय भाषाओं के विकास को किसी खास लिपि से शर्तों के साथ जोड़ने से एक असहज संदेश जाता है। विपक्ष के नेता ने यह प्रतिक्रिया शनिवार को इंटरनेशनल मदर लैंग्वेज डे के मौके पर आयोजित एक इवेंट में दिया। नॉर्थ ईस्ट में 40 से ज्यादा देसी भाषाएं हैं। हर भाषा का अपना इतिहास, सांस्कृतिक विरासत और सामाजिक आधार है। उन्होंने यह कहा, विकास या सरकारी मदद को देवनागरी लिपि अपनाने से जोड़ने का सुझाव इस समृद्ध भाषाई विविधता के साथ न्याय नहीं करता है। মাত্র গতকাল আমাদের দেশের যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয় আমাদের রাজ্য সফর করে গেছেন। আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটা রাজভাষা দপ্তর নামে একটা দপ্তর আছে হিন্দি প্রসারের জন্য, এতে কারো আপত্তি সেখানে নেই। আমি যখন সাংসদ ছিলাম আমিও ওই কমিটির একজন সদস্য ছিলাম, সেই কমিটির একটা সভা এখানে করেছে। কিন্তু এই সভাতে এসে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন যে উত্তর পূর্বাঞ্চলের প্রায় 40টা এরকম এই আদিবাসীদের ভাষা, তিনি বলছেন এদের প্রত্যেককে দেবনাগরী এই অক্ষর স্ক্রিপ্ট নিয়ে তাদের ভাষা লিখতে হবে, প্রায় থ্রেট, হুমকির মতো। ऐसा नजरिया आरएसएस की सोच को दिखाता है। भाषा और लिपि के बारे में फैसले पूरी तरीके से संबंधित भाषा बोलने वाले समुदाय पर निर्भर होना चाहिए। ऊपर से कोई भी डायरेक्ट या इनडायरेक्ट दबाव मंजूर नहीं है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने कहा, लोगों को अपनी पसंद की लिपि में अपनी मातृभाषा को बचाने, प्रैक्टिस करने और फैलाने की पूरी आजादी मिलनी चाहिए। जितेंद्र चौधरी ने कहा, भाषा इंसान की पहचान का एक अहम हिस्सा है, इसीलिए भाषा और लिपि के मुद्दे पर किसी भी तरह की रोक के खिलाफ हमारी राय साफ है। ব্যবহার না করা হয় তাহলে এই ভাষাগুলো বিকাশের জন্য কোনো রকমের সাহায্য করা হবে না। এটা এক ধরনের ভাষা সন্ত্রাস, ভাষা সংস্কৃতির আধিপত্যবাদ। এটা আরএসএস এর চিন্তা ভাবনা প্রসূত। আমরা এর নিন্দা জানাচ্ছি। আজকেরই পবিত্র দিনে আব্দুল বরকত সালামদের শহীদান দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা আমাদের মাতৃভাষার স্বাধীনতা, যে স্ক্রিপ্ট হোক বা অন্য যা কিছু, সেই অংশের জনগণ তার সংখ্যাগরিষ্ঠ তারা যা চাইবেন সেটাই হবে সেই স্ক্রিপ্ট বা অন্য যে কোনো ধরনের ভাষা সংক্রান্ত নীতি। এর বিরুদ্ধে কোনো ধরনের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা আজকে যখন আমরা
এই 21শে ফেব্রুয়ারি আমরা প্রতিপালন করছি। আজকের এই দিবসে যেমন শহীদদের স্মরণ করছি, সেই 52 হোক বা এই 61 হোক বা 75, তার সাথে আজকে যারা এই ভাষা উপর দমন নীতি চালিয়ে যেতে চাইছে তার বিরুদ্ধেও আমরা অঙ্গীকার ঘোষণা করছি। भाषाई बहुलता और सांस्कृतिक खासियत को बचाने के मामले में लिपि की बहस अब एक राजनीतिक मुद्दा बन चुकी है। इस बात के पक्का अंदाजा है कि क्या ये मुद्दा आने वाले दिनों में त्रिपुरा की राजनीति में और अहम भूमिका निभाएगा। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। शनिवार को रामचंद्र घाट विधानसभा क्षेत्र के बाइजलबारी इलाके में बीजेपी जनजाति मोर्चा रैली को लेकर गहरी राजनीतिक तनाव फैल चुका है। जब हालात गर्माए तो कानून व्यवस्था को बनाए रखने के लिए पुलिस और सेंट्रल फोर्सेस को तैनात करना पड़ा। शनिवार को रामचंद्र घाट विधानसभा क्षेत्र के बैजलबारी इलाके में बीजेपी के जनजाति मोर्चा की बुलाई गई रैली को लेकर राजनीतिक तनाव चरम पर पहुंच गया। तय कार्यक्रम को लेकर सुबह से ही इलाके में तनाव था। कथित तौर पर टिपरा मौथा के कार्यकर्ताओं और समर्थकों ने रैली में तोड़फोड़ करने के लिए विरोधी जुलूस निकाला, जिसमें मौथा के एमएलए रंजीत देबर्मा मौजूद थे। जैसे ही मंत्री विकास देबर्मा बैजलबारी इलाके में पहुंचे, प्रदर्शनकारियों ने नारे लगाने शुरू कर दिए। धीरे धीरे हालात गर्मा गया। पुलिस और सेंट्रल रिजर्व पुलिस फोर्सेस के जवान कानून व्यवस्था बनाए रखने के लिए तुरंत मौके पर पहुंच गए। हालांकि सिक्योरिटी फोर्सेस की एक्टिविटी की वजह से एक बड़ा झड़प टल गया, लेकिन करीब 100 गाड़ियां काफी देर तक फंसी रही, जिससे आम लोगों को बहुत परेशानी उठानी पड़ी। उस दिन बीजेपी जनजाति मोर्चा की तय रैली लगभग फेल हो गई। इस घटना को लेकर इलाके में पॉलिटिकल टेंशन चरम पर है। एडीसी एरिया में ऐसे प्रोटेस्ट दिखाकर बीजेपी की तरक्की नहीं रोकी जा सकती। ट्राइबल वेलफेयर मिनिस्टर विकास देबर्मा ने कहा, रंजीत देबर्मा पहले भी एक्सट्रीमिस्ट एक्टिविटीज में शामिल रहे हैं और उनके खिलाफ लीगल प्रोसेस के जरिए एक्शन लिया जाएगा। सर तीन टाइम ने बगे और तुम खाना खा बेलाई जे उजागनी एमएलए बरम गनां रंजीत देबर्मा जिनि पार्टीनि बाइक रैली तंगमानि जेकुनोनि संगठननि अधिकार दं जतनिनो पुलिसनि पारमिशन नाजाक बाइक रैली खायनानि बागै तिनि जिनि बाइक रैलिनो बकासुका राजनीति खायनानि जतनिनो अधिकार दंगो राजनीति खायनानि जतनिनो अधिकार दंगो এই রামচন্দ্রঘাট কেমনিয়া রামচন্দ্রঘাট যতনি রামচন্দ্রঘাট তো তিনি जोंना आटपखा आगामी दिनों वो पाब्लिक रक बनो जवाब নাই आनी आह्वान राजनीति खाने जतने अधिकार दं केबनी अधिकार खर्ब खाइमिया ब एमएलए তিনি চিনি पॉलिटिकल पार्टी बाइक रैली दं माने ब आटपखा आगामी दिनों मने जवाब माननाय 7 बोसोर जरा रमै नङरो कसाजाक आं प्राय 1 घन्टा रमै कसाजाक তিনি চিনি বাইক রেলি দं माने चिनि पारमिशन दं जतन दं बाइक रैली पारमिशन दं किन्तु इलिगेल भाबे তিনি চিনি बाइक रैली नो बकासुका बाइक रैली के ताबुक चालु नाय जासन बाइक रैली म चिंनायनाय सिचुएशन ताम नायनाय चिंनायनाय बाइक रैली जों खायनाय जों बाइक रैली जों खायनाय सर बोटो सब रेपिस नो से कोना माने अब पूरा रेपिस करियो जगह। बाद में एमएलए रंजीत देबर्मा ने मौथा के प्रोटेस्ट का बचाव किया। सर तीन टाइम ने तुम खाना नंग खाओ जगह और फर्स्ट रेपिस प्रसेनजीत देबर्मा बाहासते पाहिनो बिनि रेप केस दंगो 25 बोसोर ब खारि दंमानि बनो साल बुरुम बुरुम नगो बर जे फायै तुमको खाइ दं फायमानि बेराय दं फायमानि और विभिन्न प्रोग्राम खायो विभिन्न को खाइ दं अथच पुलिस कोर्ट रिपोर्ट पाठकता बिने बनो नायतुबि माया तिनर जों मानखा बनो जों पुलिसनो दाबि खायका बनो रमै नों कोर्ट चालु खाइ दिने चालानि दिने पुलिस किन्तु रमे बनो बरं और प्रोटेक्शन दी तनिका पुलिस बरं न हा बरं और खारिने न बगे बर साइतो बैतं जों साका नों बनो रोमदी जों और बीजेपी नि रैली खायने चिन कोन बादा करे बनो प्रोग्राम खायने कोन बादा करे किन्तु एकजन रेपिस न नों और बनो रोमदी बनो डिटेन खालायदि नों और रेपिस न तातारि रोमदी बनो रोमै एकजन बुरि जे रेप खायजाका ब जस्टिस मानतो जों अब नायो। इसी बीच पूरी घटना को लेकर रामचंद्र घाट सब डिवीजन में पॉलिटिकल टेंशन बढ़ा हुआ है। पॉलिटिकल एनालिस्ट को डर है कि आने वाले TTAADC चुनावों को देखते हुए ऐसी घटनाएं फैल सकती है। इसी बीच
स्थानीय एडमिनिस्ट्रेशन ने आज कहा कि हालात पर कड़ी नजर रखा जा रहा है और लॉ एंड ऑर्डर बनाए रखने के लिए जरूरी कदम उठाए गए हैं। ये रिपोर्ट न्यूज़ नाउ। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। राज्य की पॉलिटिक्स में तथाकथित आदि बीजेपी के बैनर तले सूर्यमुनि नगर में रामप्रसाद पाल की एक्टिविटीज को लेकर फिर से एक नई बहस छिड़ चुकी है। उनका हालिया पॉलिटिकल रुख, अलग प्रोग्राम और पार्टी संदेश से हटकर उठाए गए कदम अब ये सब पार्टी और सरकार पर सवाल उठा रहे हैं। सूर्यमुनि नगर चुनावी क्षेत्र के आसपास रामप्रसाद पाल के पॉलिटिकल रुख और स्ट्रेटेजी पर फिर से सवाल उठने लगे हैं। खासकर खुद को आदि बीजेपी के तौर पर स्थापित करने की उनकी कोशिशों के साथ साथ हाल के कुछ पॉलिटिकल कदमों ने एक बार फिर उनकी पोजीशन को बहस के सेंटर में ला दिया है। रामप्रसाद पाल पर आरोप है कि उन्होंने आदि बीजेपी नाम का इस्तेमाल किया और अलग अलग गैर कानूनी और गलत कामों के जरिए अपना पॉलिटिकल करियर बनाने के लिए इसे तोड़ मरोड़ के पेश किया। यह पता नहीं है कि तथाकथित आदि बीजेपी रामप्रसाद पाल ने लेफ्ट फ्रंट के पिछले 25 सालों के दौरान त्रिपुरा राज्य में कम से कम एक आंदोलन प्रोग्राम देखा है या नहीं। पार्टी के अपने ही वफादार कार्यकर्ताओं का एक हिस्सा 1993 से 2018 तक लेफ्ट फ्रंट के 25 सालों के दौरान तथाकथित आदि बीजेपी रामप्रसाद पाल के पॉलिटिकल प्रोग्राम पर सवाल खड़ा कर रहा है। बीजेपी के असली आदि कार्यकर्ताओं को याद नहीं है कि रामप्रसाद पाल ने इन 25 सालों के लेफ्ट फ्रंट सरकार के दौरान किसी भी एंटी लेफ्ट आंदोलन या चुनाव के बाद आतंकवाद के खिलाफ विरोध प्रदर्शन में हिस्सा लिया हो। लेफ्ट फ्रंट के दौरान रामप्रसाद पाल सूर्यमुनि नगर इलाके में रूलिंग सीपीआईएम को मैनेज करके कानूनी और गैर कानूनी कारोबार के जरिए एक बिजनेसमैन के तौर पर जाने जाते थे। 2018 के विधानसभा चुनाव में तथाकथित आदि बीजेपी ने बदलाव की हवा में अपना पंख फहराकर अपने राजनीतिक प्लेटफॉर्म को लागू करने का एक संसाधन ढूंढ लिया। 2018 की सत्ता विरोधी हवा में जब सीपीआईएम ने घाटी छोड़ दिया तो वो पूरी तरीके से बीजेपी बन गए और वहीं से असली खेल शुरू हुआ। इस इलाके के बेताज बादशाह रामप्रसाद पाल जो सूर्यमुनि नगर इलाके से बीजेपी के टिकट पर जीते थे और पिछले कुछ सालों में अपनी संपत्ति सैकड़ों गुना बढ़ा चुके हैं। आदि शब्द की महानता, त्याग, समर्पण और आत्म बलिदान से विरासत बन रहा है। इस मामले में विरासत बनाने के जनक सिद्धांतों और आदर्शों पर आधारित एक सुव्यवस्थित प्लेटफॉर्म बनाते हैं जो अगली पीढ़ी के वाहक होते हैं। इस मामले में बीजेपी के अंदरूनी लोग ही सवाल उठा रहे हैं कि रामप्रसाद पाल ने खुद को आदि बीजेपी बताकर प्रचार की आड़ में त्याग और बलिदान की कैसे विरासत बनाई है। लेकिन हाँ, इस तथाकथित आदि बीजेपी ने कुर्सी हथियाने की विरासत बनाने के लिए 14 मई 2022 को जो दंगे किए हैं उनका वीडियो 3 साल बाद भी इंटरनेट पर ट्रेंड कर रहा है। यह तथाकथित आदि बीजेपी नेता सपनों में भी नहीं सोच सकता कि कोई भी रामप्रसाद पाल एंड कंपनी की उस तरह की हकीकत को लिखने के लिए हिम्मत जुटाएगा जो 2018 से सूर्यमुनि नगर को अपना लीज पटाकर किया जा रहा है। लेफ्ट फ्रंट के 25 सालों के राज में सीपीआईएम को अपनी गोद में और जेब में भी रखने वाला रामप्रसाद पाल 2018 के बाद अल्ट्रा नेशनलिस्ट आदि बीजेपी नेता बन गए। भगवा नेता पर आरोप है कि उन्होंने पुलिस स्टेशन के नाक के नीचे आमतौली की स्कूल की जगह कब्जा करके नेशनल हाईवे के किनारे जगह बेच दी और वो प्रशासन को ठेंगा दिखाते रहे हैं। और कुछ नहीं तो फिर यह साफ है कि यह तथाकथित असली बीजेपी नेता सूर्यमुनि नगर में रामप्रसाद पाल एंड कंपनी के माफिया, जमीन की दखली, टोल वसूली, जबरन वसूली, तस्करी और स्मगलिंग के खिलाफ कदम उठाने वाले सीनियर पत्रकारों और एडिटर्स को सरेआम जान से मारने की धमकी देने की ताकत तो हासिल कर चुके हैं। लेकिन छत्ता गिरते ही वह असली बीजेपी नेता एक बार फिर से सीपीआईएम के साथ अपने आप जुड़ने पर बेताब हो चुके हैं। अगर कुछ नहीं तो ये तो तथाकथित आदि बीजेपी नेता रामप्रसाद पाल सीपीआईएम जनरल सेक्रेटरी के साथ ऑफिशियल लैंग्वेज रीजनल कॉन्फ्रेंस में अलग से शिलान्यास क्यों करेंगे, जहां राज्य की जमीनी और सबसे ऊंचे लेवल के बीजेपी अधिकारी केंद्रीय गृह मंत्री की मौजूदगी में शामिल हुए हैं। यह राज्य की राजनीति में एक गर्मागर्म बहस का मुद्दा बन चुका है। इतना ही नहीं, इस तथाकथित आदि बीजेपी रामप्रसाद पाल 22 फरवरी को अपने इलाके में होने वाले स्टेट ओलंपिक गेम्स में भी मौजूद नहीं रहेंगे। त्रिपुरा में जहां बीजेपी इसमें गंगा में बह रही है, राज्य के आम लोग जानना चाहते हैं कि यह आदि बीजेपी नेता सीपीआईएम स्टेट सेक्रेटरीट के साथ अलग से प्रोग्राम किस ब्लूप्रिंट को बनाने के लिए कर रहा है। रामप्रसाद पाल को लेकर विवाद सिर्फ एक नेता की पर्सनल इमेज को लेकर नहीं है, बल्कि रामप्रसाद पाल की हाल की एक्टिविटीज से त्रिपुरा के मौजूदा पॉलिटिकल स्ट्रक्चर की दिशा साफ हो चुकी है। आदि पहचान का दावा, उसके बाद
सत्ता में आना, एक सीनियर पत्रकार और एडिटर को सरेआम जान से मारने की धमकी जैसी विवादित घटनाएं और एक विरोधी पार्टी के साथ मंच शेयर करना, इन सब ने रामप्रसाद पाल नाम को एक त्रिपुरा राज्य के बीजेपी के लिए करीबी नजरिए का विषय बना दिया है। आने वाले दिनों में पार्टी स्ट्रक्चर में उनकी स्थिति मजबूत रहती है या वे किसी नए समीकरण में जुड़ जाते हैं, ये जवाब उस बहस के विषय और भविष्य को तय करेगा। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। অটো আয়া সেটা বাড়ি দিয়ে দিতে গাড়িটা ঠিক করে দিয়ে যাইতেছে অটোটা আয়া হ্যাঁ কি অটো আসলে এটা অটোটা এদিকে তো আছে অটোটা কি অটো মানে আপনারা কই যেতে দিলেন আমি বিশাল করে যাইতেছি আগরতলার দিকে হ্যাঁ আগরতলার দিকে এটা কোন জায়গা এটা কারণ এটা তো ইয়ারা পারিয়া সিপাহী জেলাটা পারিয়া সেরা কোনখানে সিপাহী জেলাটা পারিয়া কারেন্ট হ্যাঁ কারেন্ট কেউ আহত হয়েছিল কেউ সবাই ব্যথা পাইছে আমিও তো ব্যথা পাইছি বাড়িতে গাড়ির সাথে যাত্রী মানে ফুল যাত্রী আছিল না হ্যাঁ ফুল যাত্রী গাড়ি পুরো ফুল শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেশ লং তরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই আহা লং তরাই বেস্ট আহা লং তরাই বেশ বিবেকানন্দ ময়দান, স্বামী বিবেকানন্দ ময়দান আগরতলা শহরে। এই ময়দান কিন্তু অনেক কিছুর সাক্ষী। সে কোনো নেতা এলে এখানে জমায়েত, কোনো অনুষ্ঠান হলে, বড় বড় অনুষ্ঠান, আমরা বিগত দিনে অনেক বড় বড় অনুষ্ঠান দেখেছি যেখানে প্রচুর প্রচুর লোকেরা এসে সমাগম করেছে, এক্সপো হয়েছে, বা যে কোনো এখন ঠিক এই মুহূর্তে কিন্তু একটা এক্সপো কিন্তু ওশেন যারা মারমেড শো এটাও কিন্তু চলছে, প্রচুর লোক এসে ভিড় জমাচ্ছেন। এই স্বামী বিবেকানন্দ ময়দান সাক্ষী অনেক কিছুর, অনেক গল্পের, অনেক বিষয়ের, বা অনেক মেলা বা অনেক কিছু অনুষ্ঠানের। আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু স্বামী বিবেকানন্দ ময়দানে। আমি মীনাক্ষী আপনাদের স্বাগত জানাচ্ছি নিউজ নাওয়ের পর্দায়। আজকে এই মুহূর্তে কেন এখানে এসছি আপনাদের আমি দেখাবো, আমার সহযোদ্ধাকে বলবো একটু মাঠটা একটু ঘুরিয়ে দেখাতে। একটু নিচটা যদি দেখেন আপনারা, প্রচুর পরিমাণে নোংরা আবর্জনা পড়ে আছে। গত 11 ফেব্রুয়ারি এই ময়দানেই অনুষ্ঠান হয়েছিল। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এসেছিলেন শ্রী শিবরাজ সিং চৌহান। তিনি যখন এসেছিলেন প্রচুর ভিড় হয়েছিল, এখানেই অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানটি। এবার মাঠের অবস্থা দেখুন, মাঠের কি করুণ অবস্থা রয়েছে। প্রচণ্ড নোংরা আবর্জনা, ফুলমালা, বাঁশ, ফ্ল্যাক্স, কাঠ, কাচের টুকরো, বড় বড় কাচের টুকরো পড়ে আছে, লোহা কিভাবে পড়ে আছে দেখুন। আপনাদের সামনে এটা তুলে ধরছি, দেখুন আপনারা, চারদিকে বাঁশ, তারপর বাঁশ বাঁধার যে ফিতে কাপড়ের এগুলি পড়ে আছে। এবার আরেকটু সামনে আমার সহযোদ্ধাকে বলবো একটু ওই দিকটা ফোকাস করতে। এখানে খেলা চলছে, বাচ্চারা এখানে আসেন তাদের গার্জিয়ানদের সঙ্গে প্র্যাকটিস করার জন্য। ঠিক শুধু ওই জায়গাটাই যেখানে প্র্যাকটিস করা হচ্ছে, শুধু নেট যেখানে লাগানো এই জায়গাটাই পরিষ্কার রয়েছে, বাকি পুরো মাঠে খালি জলের বোতল, চিপস। এবার আরো দারুণ জিনিস, একটু এগিয়ে এই যে ভাবুন কি কি পড়ে আছে মাঠের মধ্যে। আর এই মাঠটাতেই সকালবেলা মানুষ আসে মর্নিং ওয়াক করতে বা দৌড়ে একটু স্বাস্থ্যকর পরিবেশে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য। আর ঠিক এই জায়গারই অবস্থা অস্বাস্থ্যকর অবস্থা হয়ে আছে। ঠিক দেখুন মাঠের মধ্যে কিন্তু অনেক বাচ্চারা আছে,
গার্জিয়ানরা আছে মাঝখানে, বেশ ছেলেরা খেলছে, এখানে তার পড়ে আছে, তারের বান্ডেল পড়ে আছে, ফ্ল্যাক্স খোলা ওখানে পড়ে আছে, জলের বোতল ভর্তি, ওই দিকটায় পলি ব্যাগ, পুরো মাঠের করুণ অবস্থা। এবার প্রশ্ন হলো, কে পরিষ্কার করবে এই মাঠটা? কে পরিষ্কার এই মাঠটাকে করবে? দ্বিতীয় প্রশ্ন, একটা বাচ্চার বা কোনো অভিভাবকের যদি হাত পা কাটে, কোনো চোট লাগে, এর দায়িত্ব কে নেবে? এটাই ছিল আমাদের আসলে মূল উদ্দেশ্য। ঠিক ওখানে কিন্তু সাইডে কিন্তু চলছে মারমেড শো, প্রচুর লোক আসছে এখানে মধ্যে। যদি কারুর কোনো ধরনের ক্ষতি হয়, এবার বাঁশ কোপা হয়েছিল, দেখুন বড় বড় গর্ত, এই যে বড় বড় গর্ত। এবার দেখুন এই কাঠের টুকরোতে পিনগুলো কিভাবে লাগানো, ভাবুন। ছোট ছোট বাচ্চারা এবং গার্জিয়ানরা আসে এখানে মধ্যে, তাদের যদি কোনো ধরনের ক্ষতি হয়, চোট লাগে, এর দায়িত্ব কে নেবে? এটাই ছিল আমাদের প্রশ্ন। এই জন্যই মাঠটিকে তুলে ধরা আপনাদের সবার সামনে, যেখানে বাচ্চারা খেলাধুলা করে, এখানে বেশ ব্যাডমিন্টনের নেট লাগানো আছে, ক্রিকেটের নেট লাগানো আছে, ফুটবল হ্যান্ডবলের নেট লাগানো আছে, এখানে বাচ্চারা খেলাধুলা করে, গার্জিয়ানরা আসে। এই ছিল প্রশ্ন, দুটো প্রশ্ন, কে করবে এই মাঠ পরিষ্কার? 11 তারিখ যে সমাবেশ হয়ে গেছে, আজকে 21 ফেব্রুয়ারি, 11 ফেব্রুয়ারিতে হয়েছিল সমাবেশ, এখানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এসেছিলেন। এরপর আজ 21 ফেব্রুয়ারি, এই যে বলছিলাম কাচের টুকরো, এই যে বড় বড় কাচের টুকরো পড়ে আছে মাঠের মধ্যে। এবার ভাবুন কি অবস্থা, কোত্থেকে এলো এই কাচের টুকরো, বড় বড় কাচের টুকরো। আচ্ছা, প্যান্ডেল বানানো হয়েছিল, বাঁশ থাকতে পারে, ফুল মালা থাকতে পারে, কাপড় থাকতে পারে, দড়ি থাকতে পারে, ফ্লেক্স থাকতে পারে, কাচের বোতল, কাচের টুকরো, প্লাস ওই দিকটায় আপনারা দেখেছেন যে বিয়ারের বটল ফেলে রাখা এখানে। এবার দুটো প্রশ্ন, কে মাঠ পরিষ্কার করবে? কেউ চোট লাগলে এই দায়ভার কে নেবে? এই ছিল আমার দুটো প্রশ্ন নিউজ নাওর তরফ থেকে। ক্যামেরায় আমার সহযোদ্ধা রাহুলের সাথে আমি মীনাক্ষী, নিউজ নাও। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদে। দীর্ঘ কূটনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তাজনিত স্থগিতাদেশের পর পুনরায় চালু হতে চলেছে আগরতলা, ঢাকা, কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। ট্রায়াল রান সফল হওয়ায় আগামী 28 ফেব্রুয়ারি থেকে নিয়মিত যাত্রা শুরুর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে দুদেশের মধ্যে যোগাযোগ ও আস্থার পুনর্গঠনের গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দীর্ঘ স্থবিরতার পর আবারও সচল হতে চলেছে আগরতলা, ঢাকা, কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। ট্রায়াল রান সম্পূর্ণ হওয়ার পর আগামী 28 ফেব্রুয়ারি থেকে পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। এই পদক্ষেপ কেবল একটি পরিবহন পরিষেবা পুনরায় চালুর প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি ভারত বাংলাদেশ সম্পর্ক, উত্তর পূর্ব ভারতের আঞ্চলিক অর্থনীতি এবং সীমান্ত নিরাপত্তা রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটে বহন করছে গুরুত্বপূর্ণ তাৎপর্য। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দ্বিপাক্ষিক সম্পর্কে যে অনিশ্চয়তা তৈরি হয় তার সরাসরি প্রভাব পড়ে ভিসা ও আন্তঃসীমান্ত পরিষেবায়।
2025 সালের ডিসেম্বরে ভিসা পরিষেবা স্থগিত হওয়া এবং বাস চলাচল বন্ধ থাকা দুদেশের নাগরিক পর্যায়ে যোগাযোগে আনে ভাটা। তবে বাংলাদেশে নবনির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ এবং প্রশাসনিক স্থিতিশীলতা ফিরে আসার পর দুদেশের মধ্যে আস্থা পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বাস পরিষেবা পুনরারম্ভ সেই প্রক্রিয়ার একটি দৃশ্যমান ফলাফল। এটি ইঙ্গিত করছে দ্বিপাক্ষিক যোগাযোগে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি প্রাধান্য পাচ্ছে এখন বলে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যে সময় আসলে সবই হবে ঠিক, কারণ একটা জায়গায় একটা জায়গায় কিন্তু কোনো সময় মোবাইলটা উঠাস না, অনেক সময় খারাপ ভালো ওইগুলো তো আসে, অন্ধকার থেকে আলো, আবার আলোর থেকে অন্ধকার, একটা সাময়িক অবস্থা হয়েছে। আমরাও বলেছি নতুন সরকার নির্বাচিত সরকার সেখানে এসছে, তো আশা করি আগামী দিন আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চিন্তা করছেন যে একজন আরেকজনকে ছাড়া চলবে না, ভারত বাংলাদেশকে ছাড়া চলবে না, আর বাংলাদেশও ভারতকে ছাড়া চলবে, এই যে সিম্বায়োসিস যে একটা প্রক্রিয়া সেটা হওয়া উচিত। এটা ভালো, এটা শুভ লক্ষণ যে বাস যে আবার নতুন করে চলার যে এটা শুরু হয়েছে, সেটা আগামী দিন অন্যান্য যে বিষয়গুলো আছে সেইগুলো আমি আশা করি সেটা। এই পরিষেবা পূর্বে স্থগিত হয়েছিল 2 দফায়। প্রথমত কোভিড-19 মহামারীর সময়, দ্বিতীয়ত বাংলাদেশে কথিত বাস দুর্ঘটনা ও জনতা আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে বন্ধ হয়ে পড়েছিল পরিষেবা। ভারতীয় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং বাংলাদেশে তৎকালীন অস্থির পরিস্থিতি বিবেচনায় ঢাকা আগরতলা বাস পরিষেবা বন্ধ রাখে কর্তৃপক্ষ। শনিবার সকালে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন প্রাঙ্গণ থেকে পুনরায় শুরু হয় ট্রায়াল রান, যা দেখা হচ্ছে প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনার অংশ হিসেবেই। দীর্ঘদিন যাবৎ আমাদের ঢাকা আগরতলা ইন্টারন্যাশনাল যে বাস সার্ভিস ছিল সেটা বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে সেটা বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে, তাও জানেন। ইতিমধ্যে আমাদের যিনি মৈত্রী বাসের অপারেটর, বিশেষ করে মহাদেব দাস সহ অন্যান্য অফিসাররা আজকে আগরতলা এসেছেন এবং তারা এই 2-4 দিন আমাদের ইন্টারন্যাশনাল বাস সার্ভিস ঢাকা আগরতলা তারা ট্রায়াল করবেন। আপ টু 27 তারিখ অবধি ট্রায়াল করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। 28 তারিখ থেকে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় সার্ভিস চালু হবে এবং সেই সঙ্গে এটাও আজকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের যে ভিসা হাইকমিশন মানে আগরতলা এবং ঢাকা যে ভিসা হাইকমিশনে তারা ভিসা অফিসগুলি ওপেন করে দিয়েছেন, অর্থাৎ সরলীকরণ করে দিয়েছেন। ভিসা পাওয়ার ক্ষেত্রে আর কোনো প্রতিকূল অবস্থা থাকবে না। এই আমরা যারা যাত্রী সাধারণের কাছে অনুরোধ রাখবো, যদি ওনারা আমাদের আগরতলা থেকে ঢাকা যেতে চান বা কলকাতা ভায়া যেতে চান, সেখানে আমাদের এখান থেকে 28 তারিখ থেকে টিকিট ওপেন হবে, সেক্ষেত্রে আর কোনো রকম প্রতিকূল অবস্থা থাকবে না। ভৌগোলিকভাবে কৌশলগত আগরতলা ঢাকা কলকাতার রুটটি ত্রিপুরা থেকে কলকাতায় সরাসরি সড়কপথে পৌঁছতে হলে পেরোতে হয় দীর্ঘ চিকেন নেক করিডোর। সেখানে বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করলে সময় ও ব্যয় উভয়ই হ্রাস পায় উল্লেখযোগ্যভাবে। উত্তর পূর্ব ভারত ও পূর্ব ভারতের মধ্যে বাণিজ্য, চিকিৎসা, পর্যটন, শিক্ষা ও পারিবারিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রুট। সীমান্তবর্তী ব্যবসায়ী ও পর্যটন খাতের সঙ্গে যুক্তদের মতে এই পরিষেবা পুনরায় চালু হলে পুনরায় গতি আসবে স্থানীয় অর্থনীতিতে। এছাড়া বৃহত্তর আঞ্চলিক সংযোগ প্রকল্প বা BBIN করিডোর সংক্রান্ত কৌশলগত আলোচনাকেও সক্রিয় করতে পারে নতুন করে। সার্বিকভাবে বলতে গেলে আগরতলা ঢাকা কলকাতা বাস পরিষেবার পুনরারম্ভ কেবল পরিবহন অবকাঠামোর পুনর্জাগরণ নয়, দ্বিপাক্ষিক আস্থার পুনর্নির্মাণ, আঞ্চলিক সংযোগ কৌশলের পুনর্মূল্যায়ন এবং উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক স্বার্থের পুনর্বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ সূচক হলো এই পদক্ষেপ। পরিস্থিতি স্থিতিশীল থাকলে বৃহত্তর আঞ্চলিক একীকরণ ও উপ আঞ্চলিক সহযোগিতারও শক্তিশালী প্রতীক হয়ে উঠতে পারে এই সিদ্ধান্ত। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
এদিকে সব বেইলি ব্রিজ সরিয়ে কংক্রিটের ব্রিজ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার সাউথ ত্রিপুরা বাস অনার্স অ্যাসোসিয়েশনের 35তম বছর উদযাপন উপলক্ষে ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জির মর্মর মূর্তি ও প্রবীণ বাস ব্যবসায়ীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বেইলি ব্রিজ ভেঙে দুর্ঘটনার আশঙ্কা থাকায় এই ক্ষেত্রে এবার কংক্রিটের পিলার দিয়ে ব্রিজ নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অফিসারদের বলেছি যতগুলো জায়গার মধ্যে এই যে লোহার ব্রিজগুলো আছে বেলি ব্রিজ সেগুলো সরাতে হবে এবং বেলি ব্রিজগুলো যেখানে মানে অলরেডি বাঁশ দিয়ে তৈরি সেখানে যেন স্থানান্তর করা যায়। ইচ্ছে করলে এগুলো মানে বোল্ট স্ক্রু বোল্টের বিষয় আছে, এগুলো ইজি খোলা যায়। অলরেডি আমি জিজ্ঞেস করেছি কোথায় কোথায় এখন পর্যন্ত লাগানো হয়েছে এবং সেগুলো যাতে আরসিসি পিলার দিয়ে বক্স কালভার্টের মতো করে এবং তারও কিন্তু কাজ শুরু হয়েছে। আমাদের সরকার এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছে। আজকে শহর থেকে আরম্ভ করে আপনারা ভাবুন, যখন এই যে আমাদের রিং রোডটা যখন অলরেডি ওয়েস্টার্ন বাইপাস যে রিং রোড সেটা কাজ শুরু হয়ে গেছে, এটারও অনুমোদন আমরা আসছে। এখানে যখন আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ডিম প্রজেক্ট যেটা আমরা এখানে একটা মল করছি, সেই মল যখন হবে সেটা তো আপনাদের যারা এখানে গাড়িগুলা চালায় তাদেরও লাভ হবে। এখানে আমাদের 16B+G সবচেয়ে উঁচু দালান আমরা তৈরি করছি গুর্খাবস্তিতে। সেটা একটা পেন্ডুলাম মুভমেন্ট, প্রায় 8.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে। আমাদের এখানে 5 স্টার হোটেল হচ্ছে, এখন 5 স্টার হোটেল একটা টাটা কোম্পানির সাথে হয়েছে। সেটা করলে 200 জনের লোকের এখানে সংস্থান হবে। কিন্তু ইনডাইরেক্টলি যারা গাড়ি চালায়, যারা বিদেশ থেকে লোক আসবে, এক একটা রুমের ভাড়া 4টা রুম এক্সক্লুসিভ রাখবে, যার ভাড়া 1.5 লাখ থেকে 2.5 লাখ। তো বিদেশ থেকে তাদের চার্টার প্লেন নিয়ে আসবে তারা, কারণ টাটা কোম্পানির এরকম আছে। তারা আসলে ওখানে বসে থাকবে না, ওরা যখন বিভিন্ন জায়গায় যাবে তখন তো আমার শ্রমিক ভাইরা বা মালিকরা তাদেরই লাভ হবে, বেভারেজ যারা সাপ্লাই করবে তারা হবে। আজকে একের পর এক আমাদের এই কাজগুলো আমরা করছি। আপনারা আগামী কিছুদিনের মধ্যেই অপারেশনাল হবে মৈত্রী সেতু। শনিবার স্বদেশী জাগরণ মঞ্চের অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শুধুমাত্র উত্তর পূর্বের প্রবেশদ্বারেই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ারও প্রবেশদ্বার হবে ত্রিপুরা। এক্ষেত্রে ব্যবহার করা হবে চিটাগাং বন্দরকে। রাজ্যের আর্থ সামাজিক পরিস্থিতির উন্নয়নে বিশেষ ভূমিকাও রাখবে এই সেতু বলেও এদিন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন ছোট এবং মাঝারি শিল্প উদ্যোগীদের অনুপ্রেরণা ও সংবর্ধনা সভার আয়োজন করা হয় রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে। नरेंद्र मोदी जी नॉर्थ ईस्टर्न के लिए अलग अलग सुविधा दिए हैं, स्पेशल एफर्ट्स इधर दे रहे हैं। उसी संदर्भ में कल हिंदी भाषा का 3000 लोगों का प्रोग्राम इधर लिया है। तो ये नॉर्थ ईस्ट में रखना, त्रिपुरा में वैसे इसमें एंकरेज देना। लास्ट ईयर भी नॉर्थ ईस्ट काउंसिल मीटिंग गवर्नर्स का, चीफ मुख्यमंत्री का इधर ही हुआ था। तो ऐसे धीरे धीरे अपना नॉर्थ ईस्ट में पर्टिकुलरली त्रिपुरा में ये कार्यक्रम हो रहा है, इसको बल दे रहा है प्रधानमंत्री। उसको एडवांटेज लेके आगे जाने का है और आगे वाले दिनों में अपन को ये नॉर्थ ईस्ट के लिए, नॉर्थ ईस्ट एशिया के लिए त्रिपुरा एक गेटवे बनने वाला है। अभी अपन ये बांग्लादेश से पोर्ट है, चित्तगांग पोर्ट जो है, पोर्ट के लिए ब्रिज हो गया था। उस टाइम पे पॉलिटिकल डिफरेंसेस उधर होने से वो इनॉग्रेशन नहीं हुआ। अभी उधर आए हैं, थोड़ी दिनों में वो इनॉग्रेशन होगा। वो इनॉग्रेशन होने के बाद ऊपर से असम से इधर आने का जरूरत नहीं है। अपने को पत्थर होना है, सीमेंट होना है, स्टील होना है। अपने को चिटगांग पोर्ट से जल्दी आएगा। खाली अपना त्रिपुरा नहीं, पूरे नॉर्थ ईस्ट के लिए एक गेटवे बनेगा। तो उसके लिए अपन तैयार रहना है, उसका एडवांटेज।
ভাষা ও লিপি প্রশ্নে নতুন করে রাজনৈতিক বিতর্কের আবহ তৈরি হয়েছে রাজ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে ভাষাগত আধিপত্যের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরার রাজনৈতিক পরিসরে ভাষা ও লিপি ইস্যু ঘিরে বিতর্কের আবহ তৈরি হয়েছে নতুন করে। কেন্দ্রের বিরুদ্ধে ভাষাগত আধিপত্য প্রচারের অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর এই বক্তব্য আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাম্প্রতিক ত্রিপুরা সফরের পর। বৃহস্পতিবার হাপানিয়ার আন্তর্জাতিক অন্দর প্রদর্শনী কেন্দ্রে পূর্ব, উত্তর পূর্ব ও উত্তর আঞ্চলিক রাজভাষা সম্মেলনের উদ্বোধনে যোগ দেন অমিত শাহ। সম্মেলনে ভাষা নীতি ও লিপি প্রসঙ্গে তাঁর মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্র চৌধুরী স্পষ্ট করে জানান, সরকারি ভাষা বিভাগ হিন্দি প্রচারে কাজ করবে, এই বিষয়ে আপত্তি নেই। তবে উত্তর পূর্বাঞ্চলের ভাষাগুলিকে দেবনাগরী লিপি গ্রহণের পরামর্শ দেওয়া হলে তা গ্রহণযোগ্য নয় বলেই মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। প্রাক্তন সাংসদ হিসেবে সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটিতে কাজের অভিজ্ঞতার উল্লেখ করে আঞ্চলিক ভাষার বিকাশকে নির্দিষ্ট একটি লিপির সঙ্গে শর্ত সাপেক্ষে যুক্ত করা হলে তা একটি অস্বস্তিকর বার্তা বহন করে বলে অভিযোগ করেন জিতেন্দ্র চৌধুরী। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলনেতা। উত্তর পূর্বাঞ্চল প্রায় 40টিরও বেশি আদিবাসী ভাষার নিবাস। প্রতিটি ভাষার নিজস্ব ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক ভিত্তি রয়েছে। দেবনাগরী লিপি গ্রহণের সঙ্গে উন্নয়ন বা সরকারি সহায়তাকে যুক্ত করার ইঙ্গিত এই সমৃদ্ধ ভাষাগত বৈচিত্র্যের প্রতি সুবিচার করে না বলেও মন্তব্য করেন তিনি। মাত্র গতকাল আমাদের দেশের যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয় আমাদের রাজ্য সফর করে গেছেন। আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটা রাজভাষা দপ্তর নামে একটা দপ্তর আছে হিন্দি প্রসারের জন্য, এতে কারো আপত্তি সেখানে নেই। আমি যখন সাংসদ ছিলাম আমিও ওই কমিটির একজন সদস্য ছিলাম। সেই কমিটির একটা সভা এখানে করেছে, কিন্তু এই সভাতে এসে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন যে উত্তর পূর্বাঞ্চলের প্রায় 40টা এরকম এই আদিবাসীদের ভাষা, তিনি বলছেন এদের প্রত্যেককে দেবনাগরী এই অক্ষর স্ক্রিপ্ট নিয়ে তাদের ভাষা লিখতে হবে, প্রায় থ্রেট, হুমকির মতো। এই ধরনের দৃষ্টিভঙ্গি আরএসএস এর আদর্শিক অবস্থানের প্রতিফলন। ভাষা ও লিপি সংক্রান্ত সিদ্ধান্ত একান্তভাবেই সংশ্লিষ্ট ভাষাভাষী সম্প্রদায়ের ওপর নির্ভরশীল হওয়া উচিত। উপর থেকে কোনো প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মানুষের নিজস্ব পছন্দের লিপিতে মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও প্রসারের পূর্ণ স্বাধীনতা থাকা অপরিহার্য। ভাষা মানুষের আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তাই ভাষা ও লিপির প্রশ্নে যে কোনো ধরনের চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট, উল্লেখ করেন জিতেন্দ্র চৌধুরী। ব্যবহার না করা হয় তাহলে এই ভাষাগুলো বিকাশের জন্য কোনো রকমের সাহায্য করা হবে না। এটা এক ধরনের ভাষা সন্ত্রাস, ভাষা সংস্কৃতির আধিপত্যবাদ। এটা আরএসএস এর চিন্তা ভাবনা প্রসূত। আমরা এর নিন্দা জানাচ্ছি। আজকেরই পবিত্র দিনে আব্দুল বরকত সালামদের শহীদান দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা আমাদের মাতৃভাষার স্বাধীনতা, যে স্ক্রিপ্ট হোক বা অন্য যা কিছু, সেই অংশের জনগণ তার সংখ্যাগরিষ্ঠ তারা যা চাইবেন সেটাই হবে সেই স্ক্রিপ্ট বা অন্য যে কোনো ধরনের ভাষা সংক্রান্ত নীতি। এর বিরুদ্ধে কোনো ধরনের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা কাজে আজকে যখন আমরা এই 21শে ফেব্রুয়ারি আমরা প্রতিপালন করছি, আজকের এই দিবসে যেমন শহীদদের স্মরণ করছি, সেই 52 হোক বা এই 61 হোক বা 75, তার সাথে আজকে যারা এই ভাষা উপর দমন নীতি চালিয়ে যেতে চাইছে তার বিরুদ্ধেও আমরা অঙ্গীকার ঘোষণা করছি। ভাষাগত বহুত্ব ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার প্রশ্নে লিপি বিতর্ক বর্তমানে হয়ে উঠেছে একটি রাজনৈতিক ইস্যু। আগামী দিনে ত্রিপুরার রাজনীতিতে এই বিষয়টি আরো সুরে চড়াবে কিনা তা নিয়ে চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
রাজ্য রাজনীতিতে তথাকথিত আদি বিজেপির ব্যানারকে সামনে রেখে সূর্যমণিনগরের রামপ্রসাদ পালের কার্যকলাপকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। তার সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান, পৃথক কর্মসূচি এবং দলীয় বার্তার বাইরে পদক্ষেপ এসবই এখন প্রশ্নের মুখে ফেলেছে দল এবং সরকারকে। আদি পরিচয়ের রাজনৈতিক তাৎপর্য, দলীয় শৃঙ্খলা এবং ভবিষ্যৎ সমীকরণ সব মিলিয়ে বিষয়টি এখন কেবল ব্যক্তিকে ঘিরে নয়, বরং তা হয়ে উঠেছে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের অংশ। সূর্যমণিনগর কেন্দ্রকে ঘিরে রামপ্রসাদ পালের রাজনৈতিক অবস্থান ও কৌশল নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে। বিশেষ করে নিজেকে আদি বিজেপি হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টার পাশাপাশি সাম্প্রতিক কিছু রাজনৈতিক পদক্ষেপ আবারও একবার বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে তার অবস্থানকে। আদি বিজেপি নামকে ব্যবহার করে এবং তাকে বিকৃত করে বিভিন্ন অবৈধ এবং অনৈতিক কাজকর্মের মধ্য দিয়ে নিজের পলিটিক্যাল ক্যারিয়ারকে দাঁড় করিয়েছেন বলে অভিযোগ রামপ্রসাদ পালের বিরুদ্ধে। বিগত 25 বছরে বামফ্রন্টের সময়কালে তথাকথিত আদি বিজেপি রামপ্রসাদ পালের ন্যূনতম একটি আন্দোলন কর্মসূচির সাক্ষী ত্রিপুরা রাজ্যে রয়েছে কিনা তা জানা নেই তথ্যবিজ্ঞ মহলে। 1993 সাল থেকে 2018 সালের 25 বছরের বামফ্রন্টের সময়কালে তথাকথিত আদি বিজেপি রামপ্রসাদ পালের রাজনৈতিক কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলছেন খোদ দলেরই একাংশ নিষ্ঠাবান কর্মী। 25 বছরের এই বামফ্রন্টের সময়কালে নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদ বা বাম বিরোধী কোনো আন্দোলনে রামপ্রসাদ পালের অংশগ্রহণ স্মরণ করতে পারছেন না ভারতীয় জনতা পার্টির সত্যিকারের আদি কার্যকর্তারা। বামফ্রন্টের সময়ে শাসক সিপিআইএমকে ম্যানেজ করে বৈধ অবৈধ ব্যবসার মাধ্যমে সূর্যমণিনগর এলাকায় একজন ব্যবসায়ী বলে পরিচিত ছিলেন রামপ্রসাদ পাল। 2018 বিধানসভা নির্বাচনে পালা বদলের হাওয়ায় গা এলিয়ে দিয়ে নিজের পলিটিক্যাল প্ল্যাটফর্ম আদায় করার রসদ খুঁজে পান তথাকথিত এই আদি বিজেপি। প্রতিষ্ঠান বিরোধী হওয়ায় 2018 সালে যেখানে ঘটি সহ বিসর্জন হয় সিপিআইএম এর, তখনই তিনি হয়ে পড়েন পুরোদস্তুর বিজেপি। আর সেখান থেকেই শুরু হয় আসল খেলা। সূর্যমণিনগর এলাকা থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে গত কয়েক বছরে নিজের সম্পদ কিভাবে কয়েকশো গুণ বাড়িয়ে নিয়েছেন এই এলাকার মুকুটহীন সম্রাট রামপ্রসাদ পাল তা শোনা যায় এলাকায় কান পাতলে। আদি শব্দের মাহাত্ম্য হলো ত্যাগ, সমর্পণ এবং আত্মবলিদান। এর মাধ্যমে লিগেসি তৈরি করা। এই ক্ষেত্রে লিগেসি তৈরি করার জনকরা নীতি আদর্শকে ভিত্তি করে সুসংহত একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যান, যার ধারক এবং বাহক হয় পরবর্তী প্রজন্ম। এক্ষেত্রে নিজেকে আদি বিজেপি বলে প্রচারের ঝাঁক পিটিয়ে কি ধরনের ত্যাগ, সমর্পণ এবং আত্মবলিদানের লিগেসি তৈরি করেছেন রামপ্রসাদ পাল তা নিয়ে প্রশ্ন উঠছে খোদ বিজেপির অন্দরমহলে। তবে হ্যাঁ, চার দখলের লিগেসি তৈরি করার জন্য 2022 সালের 14 মে যে তাণ্ডব লীলা চালিয়েছিলেন এই তথাকথিত আদি বিজেপি, তার ভিডিও 3 বছর পরেও ট্রেন্ডিং এ রয়েছে নেট দুনিয়ায়। 2018 সালের পর থেকে সূর্যমণিনগরকে নিজের ইজারা হিসেবে প্রচার করে যে ধরনের কার্যকলাপ সংগঠিত করে চলেছেন রামপ্রসাদ পাল অ্যান্ড কো, তার বিরুদ্ধে আঙুল তোলার মতো সাহস কেউ করতে পারেন বলে স্বপ্নেও ভাবতে পারেন না তথাকথিত এই আদি বিজেপি নেতা। বামফ্রন্টের 25 বছরের সময়কালে সিপিআইএম কে কোলে পিঠে এমনকি পকেটে রেখে চলা রামপ্রসাদ পালই 2018 পর হয়ে গেলেন অতি রাষ্ট্রবাদী আদি বিজেপি নেতা। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে থানার নাকের ডগায় আমতলী স্কুলের জায়গা দখল করে জাতীয় সড়কের পাশে ভিটি বিক্রির অভিযোগ উঠেছে মার্কা ঘেরুয়া নেতার বিরুদ্ধে। আর কিছু না হোক, সূর্যমণিনগরে রামপ্রসাদ এন্ড কোংয়ে মাফিয়াগিরি, জমি দালালি, তোল্লা আদায়, চাঁদাবাজি, পাচার এবং চোরা চক্রের বিরুদ্ধে কলম ধরার অপরাধে বরিষ্ঠ সাংবাদিক সম্পাদককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেবার ক্ষমতা অর্জন করেছেন তথাকথিত এই আদি বিজেপি নেতা, তা আজ জলের মতো পরিষ্কার। তবে মৌচাকে ঢিল পড়তেই এক সময় কোলে পিঠে এবং পকেটে রাখা সিপিআইএম এর সঙ্গ পেতে আবারও একবার মরিয়া হয়ে উঠেছেন এই আদি বিজেপি নেতা। তাই যদি না হয় তাহলে রাজভাষা আঞ্চলিক সম্মেলনে যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সেখানে যোগদান করেছিলেন রাজ্যের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ের বিজেপি কর্মকর্তারা, সেখানে কেন সিপিআইএম সাধারণ সম্পাদকের সঙ্গে আলাদাভাবে অন্য একটি ভূমি পূজনে অনুষ্ঠানের আয়োজন করবেন তথাকথিত এই আদি বিজেপি রামপ্রসাদ পাল, তা নিয়ে জোর বিতর্ক চলছে রাজ্য রাজনীতিতে। শুধু তাই নয়, তারই এলাকায় যেখানে 22 ফেব্রুয়ারি উদ্বোধন হতে চলেছে স্টেট অলিম্পিক গেমস, সেখানেও উপস্থিত থাকবেন না তথাকথিত এই আদি বিজেপি রামপ্রসাদ পাল। ত্রিপুরাতে বর্তমানে যেখানে ভারতীয় জনতা পার্টির ভরা গাঙে বইছে জোয়ার, সেখানে সিপিআইএম রাজ্য সম্পাদকের সঙ্গে আলাদা কর্মসূচি করে কি ধরনের ব্লুপ্রিন্ট রচনা করছেন
এই আদি বিজেপি নেতা, তা জানতে চাইছেন রাজ্যের সাধারণ মানুষ। রামপ্রসাদ পালকে ঘিরে বিতর্ক কেবল একজন নেতার ব্যক্তিগত ভাবমূর্তি নিয়ে নয়, ত্রিপুরার বর্তমান রাজনৈতিক কাঠামোর দিক নির্দেশও স্পষ্ট করছে রামপ্রসাদ পালের সাম্প্রতিক কার্যকলাপ। আদি পরিচয়ের দাবি, ক্ষমতার পরবর্তী উত্থান, বরিষ্ঠ সাংবাদিক সম্পাদককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির মতো বিতর্কিত ঘটনা এবং প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে মঞ্চ ভাগ, সব মিলিয়ে রামপ্রসাদ পাল নামটি ত্রিপুরা প্রদেশ বিজেপির জন্য এখন হয়ে উঠেছে সূক্ষ্ম পর্যবেক্ষণের বিষয়। আগামী দিনে তার অবস্থান দলীয় কাঠামোর ভেতরে কতটা দৃঢ় থাকে নাকি নতুন সমীকরণের দিকে মোড় নেয়, সেই উত্তরেই নির্ধারণ করবে এই বিতর্কের ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বাইজালবাড়ি এলাকায় ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার র্যালিকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয় শনিবার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বাইজালবাড়ি এলাকায় শনিবার রাজনৈতিক উত্তেজনার পারদে চলল ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার ডাকা র্যালিকে ঘিরে। নির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে চাপা উত্তেজনা বিরাজ করছিল এলাকায়। অভিযোগ, র্যালি বানচালের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল সংগঠিত করেন তীব্রামথা কর্মী সমর্থকেরা, যেখানে উপস্থিত ছিলেন মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। মন্ত্রী বিকাশ দেববর্মা বাইজালবাড়ি এলাকায় পৌঁছতে স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইন শৃঙ্খলা রক্ষায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ানরা। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হলেও প্রায় শতাধিক যানবাহন দীর্ঘক্ষণ আটকে পড়ে, ফলে চরম ভোগান্তির সৃষ্টি হয় সাধারণ মানুষের। বিজেপি জনজাতি মোর্চা নির্ধারিত র্যালি কার্যত ভেস্তে যায় এদিন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরো ঘনীভূত হয় এলাকায়। এডিসি এলাকায় এভাবে বিক্ষোভ দেখিয়ে বিজেপির অগ্রযাত্রা রোখা যাবে না। রঞ্জিত দেববর্মা অতীতে উগ্রবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন এবং আইনানুগ প্রক্রিয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। স্যার তিনি তামনে বাগে আর তুমি না খালি বেলাই যে উজাগানি এমএলএ বরম গোনাं रंजित देबबर्मा चिनी पार्टीनि बाइक रैली तंगमानि जेकुनोनि संगठननि अधिकार दं जतनि न पुलिसनि पारमिशन नाजाक बाइक रैली खायनानि बागै तिनि चिनी बाइक रैली न बकासुका राजनीति खायनानि जतनि अधिकार दं राजनीति खायनानि जतनि अधिकार दं ए रामचंद्रघाट केबनिया रामचंद्रघाट जतनि रामचंद्रघाट तो তিনি जोंना आटका आगामी दिनों पाब्लिक रक बनो जवाब नाय आनी आह्वान राजनीति खाने जतने अधिकार दं केबनी अधिकार खर्ब खाइमिया ब एमएलए তিনি চিনি पॉलिटिकल पार्टी बाइक रैली तंगमानि ब आटका आगामी दिनों मनि जवाब माननाय 7 बोसोर जारा रमै नङा कसाजाक आं प्राय 1 घन्टा रमै कसाजाक তিনি চিনি बाइक रैली तंगमानि चिनि पारमिशन दं जतने दं बाइक रैली पारमिशन दं किन्तु इलिगेल भावे তিনি চিনি बाइक रैली न बकासुका बाइक रैली के ताबुक चालु नाय जासन बाइक रैली म चिंनायनाय सिचुएशन ताम नायनाय चिंनायनाय बाइक रैली जों खायनाय जों बाइक रैली जों खायनाय স্যার বটো সাব রেপিস নো সেন কোনা মানে আপত্তি পুরো রেপিস করিও জায়গা। পরবর্তী সময়ে মথার এই বিক্ষোভ নিয়ে সাফাই গাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। স্যার তিনি তামনে তুমি না না খাও জায়গা অরংখা অর ফলসে রেপিস প্রসেনজিৎ দেববর্মা বা হাসতে পাইনো বিনি রেপ কেস তঙ্গ 25 বছর ব খারি তংমানি বন সাল বুরুম বুরুম নগো বড় যে ফাইয়ে তুমको খাই তং ফাইমানি বেরাই তং ফাইমানি আর বিভিন্ন প্রোগ্রাম খাইও বিভিন্ন খাই তং অথচ পুলিশ কোর্টে রিপোর্ট পাঠকতা বিনে বন নাইতো বিমাইয়া তিনর সিং মানখা বন সিং পুলিশ ন দাবি খাইকা বন রमै नों कोर्ट चालु खाइ दिने चालानि दिने पुलिस केन्तु रमिया बन बरं और प्रोटेक्शन दि तनिका पुलिस बरं हा बरं खारिने बेग बर साइतो बैसं कचिं साका नों बन रोमदि चिं और बीजेपी नि रैली खाइने चिन कोन बाधा करे बन प्रोग्राम खाइने कोन बाधा करे किन्तु एकजन रेपिस न नों और बन रोमदि बन दितेन खलाइ दि नों और रेपिस न तातारि रोमदि बन रमै एकजन बुरि जे रेप खाइजाका ब जस्टिस मानतो जों अब नायो। এদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে রামচন্দ্রঘাট মহকুমায় তীব্র আকার ধারণ করেছে রাজনৈতিক চাপানোতর। আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে এই ধরনের ঘটনা বিস্তার লাভ করতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের।
এদিকে পরিস্থিতির ওপর কড়া নজরদারি চলছে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে এদিন জানিয়েছে স্থানীয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছে এই মুহূর্তে শেষ খবরে। মাতৃভাষার বিকাশ এবং এর প্রচার প্রসারে দিতে হবে গুরুত্ব। এক্ষেত্রে ভূমিকা নিতে হবে আজকের যুব সমাজকেও। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই জানালেন রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। এদিন রাজধানীর সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাজ্যভিত্তিক এক অনুষ্ঠানের অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। এই যুব সমাজে কিন্তু আগামী দিনে আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষার উত্তরাধিকারী। তো স্বাভাবিক কারণে আজকে আমাদের দিন পাল্টেছে, আজকে ডিজিটালাইজেশনের যুগ, আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এআই এর যুগ। আজকে প্রযুক্তি দ্রুততার সাথে, দ্রুত গতিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আজকে এগিয়ে যাচ্ছে। সুতরাং তার মাঝে আমাদের এই আঞ্চলিক ভাষাগুলো কিংবা মাতৃভাষাগুলো যেন হারিয়ে না যায়, বরং এই সমস্ত প্রযুক্তির হাত ধরে বা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন সম্ভাবনার দুয়ার যাতে আগামী দিনে আমাদের এই মাতৃভাষার উন্মুক্ত হয়, এই দায়িত্ব কিন্তু আমাদের যুব সমাজের। সুতরাং এই যুব সমাজ এই প্রযুক্তির সাথে আমাদের এই মাতৃভাষাকে অক্ষত রেখে যাতে নতুন নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য যুব সমাজকে একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগামী কিছুদিনের মধ্যেই অপারেশনাল হবে মৈত্রী সেতু। শনিবার স্বদেশী জাগরণ মঞ্চের অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শুধুমাত্র উত্তর পূর্বের প্রবেশদ্বারই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ারও প্রবেশদ্বার হবে ত্রিপুরা। এক্ষেত্রে ব্যবহার করা হবে চিটাগাং বন্দরকে। রাজ্যের আর্থসামাজিক পরিস্থিতির উন্নয়নে বিশেষ ভূমিকাও রাখবে এই সেতু বলেও এদিন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন ছোট এবং মাঝারি শিল্প উদ্যোগীদের অনুপ্রেরণা ও সংবর্ধনা সভার আয়োজন করা হয় রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে। नरेंद्र मोदी जी नॉर्थ ईस्टर्न के लिए अलग अलग सुविधा दिए हैं, स्पेशल एफर्ट्स इधर दे रहे हैं। उसी संदर्भ में कल हिंदी भाषा का 3000 लोगों का प्रोग्राम इधर लिया है। तो ये नॉर्थ ईस्ट में रखना, त्रिपुरा में वैसे इसमें एंकरेज देना। लास्ट ईयर भी नॉर्थ ईस्ट काउंसिल मीटिंग गवर्नर्स का, चीफ मुख्यमंत्री का इधर ही हुआ था। तो ऐसे धीरे धीरे अपना नॉर्थ ईस्ट में पर्टिकुलरली त्रिपुरा में ये कार्यक्रम हो रहा है, इसको बल दे रहा है प्रधानमंत्री, उसको एडवांटेज लेके आगे जाने का है।
और आगे वाले दिनों में अपन को ये नॉर्थ ईस्ट के लिए, नॉर्थ ईस्ट एशिया के लिए त्रिपुरा एक गेटवे बनने वाला है। अभी अपन ये बांग्लादेश से पोर्ट है, चित्तगांग पोर्ट जो है, पोर्ट के लिए ब्रिज हो गया था। उस टाइम पे पॉलिटिकल डिफरेंसेस उधर होने से वो इनॉग्रेशन नहीं हुआ। अभी उधर आए हैं, थोड़ी दिनों में वो इनॉग्रेशन होगा। वो इनॉग्रेशन होने के बाद ऊपर से असम से इधर आने का जरूरत नहीं है। अपने को पत्थर होना है, सीमेंट होना है, स्टील होना है। अपने को चिटगांग पोर्ट से जल्दी आएगा। खाली अपना त्रिपुरा नहीं, पूरे नॉर्थ ईस्ट के लिए एक गेटवे बनेगा। तो उसके लिए अपन तैयार रहना है। उसका एडवांटेज অফিসারদের বলেছি যতগুলো জায়গার মধ্যে এই যে লোহার ব্রিজগুলো আছে, বেলি ব্রিজ, সেগুলো সরাতে হবে। এবং বেলি ব্রিজগুলো যেখানে মানে অলরেডি বাঁশ দিয়ে তৈরি, সেখানে যেন স্থানান্তর করা যায়। ইচ্ছে করলে এগুলো মানে বোল্ট, স্ক্রু বোল্টের বিষয় আছে, এগুলো ইজি খোলা যায়। অলরেডি আমি জিজ্ঞেস করেছি কোথায় কোথায় এখন পর্যন্ত লাগানো হয়েছে, এবং সেগুলো যাতে আরসিসি পিলার দিয়ে বক্স কালভার্টের মতো করে, এবং তারও কিন্তু কাজ শুরু হয়েছে। আমাদের সরকার এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছে। আজকে শহর থেকে আরম্ভ করে আপনারা ভাবুন, যখন এই যে আমাদের রিং রোডটা যখন অলরেডি ওয়েস্টার্ন বাইপাস যে রিং রোড, সেটা কাজ শুরু হয়ে গেছে, এটারও অনুমোদন আমরা আসছে। এখানে যখন আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ডিম প্রজেক্ট, যেটা আমরা এখানে একটা মল করছি, সেই মল যখন হবে, সেটা তো আপনাদের যারা এখানে গাড়িগুলা চালায় তাদেরও লাভ হবে। এখানে আমাদের 16B+G সবচেয়ে উঁচু দালান আমরা তৈরি করছি গুর্খা বস্তিতে। সেটা একটা পেন্ডুলাম মুভমেন্ট, প্রায় 8.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে। আমাদের এখানে 5 স্টার হোটেল হচ্ছে, এখন 5 স্টার হোটেল একটা টাটা কোম্পানির সাথে হয়েছে। সেটা করলে 200 জনের লোকের এখানে সংস্থান হবে। কিন্তু ইনডাইরেক্টলি যারা গাড়ি চালায়, যারা বিদেশ থেকে লোক আসবে, এক একটা রুমের ভাড়া, 4টা রুম এক্সক্লুসিভ রাখবে, যার ভাড়া 1.5 লাখ থেকে 2.5 লাখ। তো বিদেশ থেকে তাদের চার্টার প্লেন নিয়ে আসবে তারা, কারণ টাটা কোম্পানির এরকম আছে। তারা আসলে ওখানে বসে থাকবে না, ওরা যখন বিভিন্ন জায়গায় যাবে তখন তো আমার শ্রমিক ভাইরা বা মালিকরা তাদেরই লাভ হবে, বেভারেজ যারা সাপ্লাই করবে তারা হবে। আজকে একের পর এক আমাদের এই কাজগুলো আমরা করছি। আপনারা এর মধ্যে 1 বছরের মধ্যে আপনারা শুনলে অবাক হবেন যে এখানে এই কয়েক বছরের মধ্যে এত ডেভেলপমেন্ট আমরা করছি এখানে, যে সেটা যদি আমি আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ত্রিপুরার ক্রীড়া ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে চলেছে স্টেট গেমস 2026 এর মাধ্যমে। প্রথমবারের মতো 22 ফেব্রুয়ারি আয়োজিত এই রাজ্য স্তরের ক্রীড়া আসর দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত ক্রীড়াবিদদের অংশগ্রহণে এবারের স্টেট গেমসে মোট 18টি ইভেন্ট অন্তর্ভুক্ত হয়েছে। ক্রীড়া বিকাশকে ত্বরান্বিত করা এবং নতুন প্রজন্মকে বহুমুখী খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে এই বৃহৎ উদ্যোগ। এবারের আসরের বিশেষ আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে গলফ। ত্রিপুরায় গলফ এখনও নবীন খেলা হলেও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন হয়েছে প্রতিযোগিতা আয়োজনের যাবতীয় প্রস্তুতি। আগামী 23 ও 24 ফেব্রুয়ারি আগরতলার শালবাগানে অবস্থিত তাস্কর বিএসএফ গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে গলফ ইভেন্ট। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত মোট 20 জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন এই প্রতিযোগিতায়। নির্বাচন প্রক্রিয়ায় খেলোয়াড়দের দক্ষতা, প্রশিক্ষণ এবং খেলার মানদণ্ডকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যাতে বজায় থাকে প্রতিযোগিতার মান উচ্চ স্তরে। ত্রিপুরায় গলফের মতো কৌশল নির্ভর ও সম্ভাবনাময় খেলার অন্তর্ভুক্তি রাজ্যের ক্রীড়া পরিমণ্ডলে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানিয়েছে গলফ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা। স্টেট গেমসের মাধ্যমে রাজ্যের ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে জাতীয় স্তরে সাফল্য অর্জনের পথ আরও সুগম হবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেছে গলফ অ্যাসোসিয়েশন অফ
ত্রিপুরা। इंटरनेशनल मातृ दिवस है और इसका इतिहास भी सबको मालूम है और सबका अपना अपना जो मातृभाषा है उसमें हमेशा बात करना चाहिए। कल माननीय गृहमंत्री जी ऑलरेडी बोल चुके हैं, उन्होंने कहा कि पहले अपने घर में अपना मातृभाषा से सब बच्चे से बात करना चाहिए, घर में मातृभाषा से बात करना चाहिए। नहीं तो अपना जो परंपरा है, जो इतिहास है और जो हमारा संस्कृति है वो भूल जाए। ये एक नया दिशा उन्होंने कल कहा और मैं समझता हूँ ये मातृभाषा उनके साथ जो कल उन्होंने कहा इसके साथ काफ़ी इसका मैसेज भी दिए और मैं इसलिए आज मातृभाषा दिवस के उपलक्ष्य में मैं पूरा त्रिपुरावासी को मैं शुभेच्छा देना चाहता हूँ और जो माननीय गृहमंत्री जी कल बताया उस हिसाब से सबको पहले अपना मातृभाषा, उसके बाद जो अपना बाहर का जो भाषा है दूसरा भाषा, ये चाहे हिंदी भाषा हो ये चाहे दूसरा भाषा हो, भाषा जानने में तो कोई दिक्कत नहीं है, अंग्रेजी भी आप जान सकते हो, लेकिन पहले मातृभाषा उसमें कोई माने ये नहीं होगा, कॉम्प्रोमाइज़ नहीं होगा। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। অলিতে গলিতে বেড়ে ওঠা নেশা সাম্রাজ্য কঠোরভাবে প্রতিরোধ এবং পরীক্ষার মরশুমে গভীর রাত পর্যন্ত শব্দদূষণ রোধের দাবিতে ডেপুটেশন প্রদান করল বাম গণতান্ত্রিক ছাত্র যুব সংগঠন জিওয়াইএফআই। শনিবার রামনগর আউটপোস্টের ওসির সঙ্গে সাক্ষাৎ করে লিখিত দাবিপত্র তুলে দেয় সংগঠনের একটি প্রতিনিধি দল। বিভিন্ন পাড়া মহল্লায় নেশা জাতীয় দ্রব্যের অবাধ বিস্তার যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। এই প্রবণতা রুখতে নিয়মিত টহলদারি বৃদ্ধি, সন্দেহভাজন আস্তানায় নজরদারি এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠন। একই সঙ্গে বর্তমানে চলমান পরীক্ষার মৌসুমে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে মাইক ও ডিজে ব্যবহারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠন। নেশা এবং জুয়া কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই যে পাচার বাণিজ্য নেশা বাণিজ্যটা বন্ধে পুলিশকে একটা সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে। আমরা দেখলাম এই সময়ের মধ্যে জিরানিয়া রেলকাণ্ডের পর আগরতলা শহরেও গত কিছুদিন আগে রেলের ওয়াগন ভর্তি নেশা সামগ্রী ধরা পড়ল। ফলে পুলিশের সামনে এই ঘটনাগুলি হচ্ছে এবং পুলিশ প্রশাসন এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করছে না। যারাই অবৈধ এই নেশা সাম্রাজ্য বিস্তারে ভূমিকা গ্রহণ করছে পুলিশ জানে এগুলি, পুলিশ জানার পরও কেবলমাত্র শাসক দলের অঙ্গলি হেলনে কাজ করছে পুলিশ। নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে আমরা দাবি জানাচ্ছি তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয় পয়েন্টটা কি আছে, রাজনৈতিক সন্ত্রাস রোধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকে যেখানেই আমরা লক্ষ্য করছি যে প্রতিবাদের ভাষা প্রতিরোধ তৈরি করছে সেখানেই শাসক দলের আক্রমণ সন্ত্রাস এগুলি নেমে আসছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসন্ন, কোথাও কোথাও এর মধ্যেই শুরু হবে পরীক্ষাগুলি এবং আমরা দেখছি যে আমাদের রাজ্যের একটা অদ্ভুত কালচার এই সময়ের মধ্যে আমদানি হয়েছে যে কালী পুজো হবে ডিজে অর্কেস্ট্রা, দুর্গা পুজো হবে ডিজে অর্কেস্ট্রা, স্বাভাবিক। ফলে উৎসব হবে, উৎসবের মধ্যে মানুষ আনন্দ করবে স্বাভাবিক, কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে ছাত্রছাত্রীদের পরীক্ষা, এই যে মেলা, এই যে নানাভাবে নানা আঙ্গিকে যুবদের মনকে আজকে তাদের কাজ নেই তাদের হাতে, বলে কাজ নিয়ে কোনো আলাপচারিতার বদলে মেলা জলসা এগুলি দিয়ে যুব মনকে আজকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, কখনো সরকারিভাবে, কখনো বেসরকারিভাবে, কখনো বিজেপির পক্ষ থেকে। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার
গাওয়া ঘি প্রিয় সবার লংতরাই। কি বলে বিশুদ্ধ ঘি? বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। বাংলাদেশ সহকারী হাই কমিশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026। এই উপলক্ষে দোতালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে অর্থনবিত করা হয় জাতীয় পতাকা। ভাষার শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকের আবহে অনুষ্ঠিত হয় কর্মসূচির সূচনা। পরবর্তীতে ঐতিহাসিক গণসঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি পরিবেশনের মধ্য দিয়ে অস্থায়ী শহীদ মিনারে অর্পণ করা হয় পুষ্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার হাসান আল বাশার আবুল উলাই সহ দূতালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা। ভাষা আন্দোলনের চেতনাকে স্মরণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং ভাষাগত বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান বক্তারা। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের আত্মিক সম্পর্ক রয়েছে, এক্ষেত্রে ভাষা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলে এদিন জানিয়েছেন বাংলাদেশ সহকারী হাই কমিশনার হাসান আল বাশার আবুল উলাই। ত্রিপুরা এবং বাংলাদেশের যে সম্পর্ক, এটা একটা আত্মিক সম্পর্ক এবং এই সম্পর্কের ক্ষেত্রে ভাষা কিন্তু একটা অন্যতম একটা বড় নিয়ামক। ত্রিপুরাতে বাংলা ভাষাভাষী, আবার বাংলাদেশেও আমরা যারা আছি আমাদের বাংলা ভাষা। সো এই যে ভাষার মাধ্যমে যে সম্পর্ক, আবার ভারতের ক্ষেত্রে ধরলে ভারতের ভাষাগত যে বৈচিত্র্য, সেটা অন্যরকম একটা সৌন্দর্য। সো এই জায়গাটাতে আমাদের আজকের দিনে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসের মূল বিষয় আমি মনে করি যে এই বৈচিত্র্যতা এবং এর সৌন্দর্য এবং এটা কিভাবে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধকরণে একটা শক্ত ভূমিকা রাখে। তো শহীদ ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজকের এই দিনে আমি ত্রিপুরাবাসী সবাইকে শুভেচ্ছা জানাই। আমি স্মরণ করি ত্রিপুরাবাসীর সাথে বাংলাদেশের যে আন্তরিক সম্পর্কের কথা এবং পৃথিবীর সকল প্রান্তে যেখানেই আজকের এই দিবসটি পালন হচ্ছে, এটা যাতে সফল হয়। মেয়র স্যার শ্রী দীপক মজুমদার মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য। রিজিনাল কোঅর্ডিনেটর উপস্থিত আছেন, আমাদের আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মাতৃভাষার বিকাশ এবং এর প্রচার প্রসারে দিতে হবে গুরুত্ব। এক্ষেত্রে ভূমিকা নিতে হবে আজকের যুব সমাজকেও। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই জানালেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। এদিন রাজধানীর সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। এই যুব সমাজে কিন্তু আগামী দিনে আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষার উত্তরাধিকারী। স্বাভাবিক কারণে আজকে আমাদের দিন পাল্টেছে, আজকে ডিজিটালাইজেশনের যুগ, আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এআই এর যুগ।
আজকে প্রযুক্তি দ্রুততার সাথে দ্রুত গতিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আজকে এগিয়ে যাচ্ছে। সুতরাং তার মাঝে আমাদের এই আঞ্চলিক ভাষাগুলো কিংবা মাতৃভাষাগুলো যেন হারিয়ে না যায়, বরং এই সমস্ত প্রযুক্তির হাত ধরে বা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন সম্ভাবনার দুয়ার যাতে আগামী দিনে আমাদের এই মাতৃভাষার উন্মুক্ত হয়, এই দায়িত্ব কিন্তু আমাদের যুব সমাজের। সুতরাং এই যুব সমাজ এই প্রযুক্তির সাথে আমাদের এই মাতৃভাষাকে অক্ষত রেখে যাতে নতুন নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য যুব সমাজকে একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু আগে গত 1 বছর ধরেই দাবি দাবা চলছে, ম্যানেজমেন্ট সেগুলো কিছুতেই মেনে নিচ্ছে না। বেসিক্যালি ওরা প্রেশারে রাখতে চাইছে, বিভিন্ন ট্রান্সফার পলিসি নাবার্ডের গাইডলাইন্স ওরা অমান্য করছে, বিভিন্ন প্রেশারে রাখছে, বলছে আমাদের বেতন কেন নিচ্ছে, সেইগুলো তো একদম জাস্টিফাইড না। মহিলাদের ট্রান্সফার গাইডলাইন্স কোনোভাবেই মানতে রাজি না ওরা। তারপর ডিআরডব্লিউ ওয়ার্কার স্যানিটেশন ওদেরকে ন্যূনতম যে সেন্ট্রাল ডিআরডব্লিউ ওয়েজেস সেগুলোও দিচ্ছে না। সেই নিয়ে আমাদের বিভিন্ন দাবি দাবি, এই জন্যই আমাদের এই ধর্মঘট। আগামী 16 তারিখ যদি ওরা 27 তারিখে যদি এএলসি শিলচরে যদি না মানে আমাদের দাবি, সেখানে যদি ফিল্ড হয়, তাহলে আমরা আগামী 16 মার্চ আমরা একদিনে স্ট্রাইক করতে বাধ্য হব। এই হচ্ছে আমাদের বিভিন্ন দাবি দাবি। তার মধ্যে 10 দাবির মধ্যে আছে হচ্ছে গিয়ে ট্রান্সফার ইস্যু, তারপর হচ্ছে গিয়ে ওয়ার্কিং এনভায়রনমেন্ট একদম টক্সিক হয়ে গেছে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, অন্য গ্রুপে আমাদের হুমকি দেওয়া হচ্ছে যে কেন বেতন নিচ্ছে, সেগুলো তো ঠিক না। আমরা ত্রিপুরাতে আছি, আমরা টিজিবি আমাদের নিজস্ব ব্যাংক। কিছুদিন আগে 50 বছর আমরা পালন হয়েছে, আগামী দিনে 75 হবে, 100 বছর হবে, ব্যাংক এগিয়ে যাবে। যতগুলো সেন্ট্রাল স্কিম আছে, টিআরএলএম স্কিম বলুন, পিএমজেবিওয়াই, এসবিআই, প্রত্যেকটা জিনিসেই প্রত্যেক বছর টিজিবি প্রত্যেকটা প্ল্যাটফর্মেই অ্যাচিভমেন্টের আমাদের কাছে ট্রফি হোক বা বিভিন্ন রিকগনিশন হোক আমরা পেয়ে থাকি। সেই জায়গায় যদি আমরা নিজস্ব দাবি দাবা, নিজস্ব স্টাফের যদি সেইগুলো না মানে, সামনাসামনি বসে ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে কথা না বলে, তখন আমরা বাধ্য হই এজিটেশন আমরা আজকে বেশি না, প্রত্যেক ব্রাঞ্চ থেকে মোটামুটি 40-50 জনের মতোই করছি। আগামী দিনে আরও বৃহত্তরভাবে আমরা এটা দেখব। এই হচ্ছে আমাদের দাবি দাবি। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। मातृभाषा के विकास और उसके प्रमोशन को महत्व दिया जाना चाहिए। आज के युवाओं को भी इसमें भूमिका निभानी होगी। राज्य के हायर एजुकेशन मिनिस्टर किशोर बर्मन ने शनिवार को इंटरनेशनल मदर लैंग्वेज डे के मौके पर आयोजित एक कार्यक्रम में ये बात कही। इंटरनेशनल मदर लैंग्वेज डे का यह राज्यव्यापी प्रोग्राम आज राजधानी के सुकांतो एकेडमी ऑडिटोरियम में आयोजित किया गया। इस प्रोग्राम में अलग अलग स्कूल्स और कॉलेजेस के स्टूडेंट्स ने भी हिस्सा लिया। এই যুব সমাজই কিন্তু আগামী দিনে আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষার উত্তরাধিকারী। তো স্বাভাবিক কারণে আজকে আমাদের দিন পাল্টেছে, আজকে ডিজিটালাইজেশনের যুগ, আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এআই এর যুগ। আজকে প্রযুক্তি দ্রুততার সাথে দ্রুত গতিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আজকে এগিয়ে যাচ্ছে। সুতরাং তার মাঝে আমাদের এই আঞ্চলিক ভাষাগুলো কিংবা মাতৃভাষাগুলো যেন হারিয়ে না যায়, বরং এই সমস্ত প্রযুক্তির হাত ধরে বা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন সম্ভাবনার দুয়ার যাতে আগামী দিনে আমাদের এই মাতৃভাষার উন্মুক্ত হয়, এই দায়িত্ব কিন্তু আমাদের যুব সমাজের। সুতরাং এই যুব সমাজ এই প্রযুক্তির সাথে আমাদের এই মাতৃভাষাকে অক্ষত রেখে যাতে নতুন নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য যুব সমাজকে একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। मैत्री सेतु अगले कुछ ही दिनों में चालू हो जाएगा। राज्यपाल इंद्रसेना रेड्डी नल्लू ने आज शनिवार को स्वच्छ जागरण मंच इवेंट में ये बात कही। राज्यपाल इंद्रसेना रेड्डी नल्लू ने आज कहा, त्रिपुरा न सिर्फ नॉर्थ ईस्ट बल्कि साउथ ईस्ट एशिया का भी गेटवे होने जा रहा है। इसके लिए चिटगांग पोर्ट का इस्तेमाल किया जाएगा। यह ब्रिज राज्य के सोशियो इकोनॉमिक सिचुएशन को भी बेहतर बनाने में खास रोल निभाएगा। इस दिन राजधानी के मुक्तधारा ऑडिटोरियम में एमएसएमई एंटरप्रेन्योर्स के लिए एक इंस्पिरेशन और रिसेप्शन मीटिंग आयोजित किया गया। नरेंद्र मोदी जी नॉर्थ ईस्टर्न के लिए अलग अलग सुविधा दिए हैं, स्पेशल एफर्ट्स इधर दे रहे हैं। उसी संदर्भ में कल हिंदी भाषा का 3000 लोगों का प्रोग्राम इधर लिया है। तो ये नॉर्थ ईस्ट में रखना, त्रिपुरा में वैसे इसमें एंकरेज देना। लास्ट ईयर भी नॉर्थ ईस्ट काउंसिल मीटिंग गवर्नर्स का, चीफ मुख्यमंत्री का इधर ही हुआ था। तो ऐसे धीरे धीरे अपना नॉर्थ ईस्ट में पर्टिकुलरली त्रिपुरा में ये कार्यक्रम हो रहा है, इसको बल दे रहा है प्रधानमंत्री। उसको एडवांटेज लेके आगे जाने का है और आगे वाले दिनों में अपन को ये नॉर्थ ईस्ट के लिए, नॉर्थ ईस्ट एशिया के लिए त्रिपुरा एक गेटवे बनने वाला है। अभी अपन ये बांग्लादेश से पोर्ट है, चिट्टागांग पोर्ट जो है, पोर्ट के लिए ब्रिज हो गया था। उस टाइम पे पॉलिटिकल डिफरेंसेस उधर होने से वो इनॉग्रेशन नहीं हुआ। अभी उधर आए हैं, थोड़ी दिनों में वो इनॉग्रेशन होगा। वो इनॉग्रेशन होने के बाद ऊपर से असम से इधर आने का जरूरत नहीं है। अपने को पत्थर होना है, सीमेंट होना है, स्टील होना है। अपने को चिट्टागांग पोर्ट से जल्दी आएगा। खाली अपना त्रिपुरा नहीं पूरे नॉर्थ ईस्ट के लिए एक गेटवे बनेगा। तो उसके लिए अपन तैयार रहना है, उसका एडवांटेज। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। लंबी डिप्लोमेटिक अनिश्चितता और सिक्योरिटी सस्पेंशन के बाद अगरतला ढाका कोलकाता इंटरनेशनल बस सर्विस फिर से शुरू होने वाली है।
ट्रायल रन सफल होने के बाद त्रिपुरा रोड ट्रांसपोर्ट कॉर्पोरेशन ने 28 फरवरी से रेगुलर सर्विसेज शुरू करने का फैसला किया है। लंबे समय तक रुकावट के बाद अगरतला ढाका कोलकाता इंटरनेशनल बस सर्विस फिर से शुरू होने वाला है। ट्रायल रन पूरा होने के बाद त्रिपुरा रोड ट्रांसपोर्ट कॉर्पोरेशन ने 28 फरवरी से सर्विस फिर से शुरू करने का फैसला किया है। यह कदम सिर्फ एक ट्रांसपोर्ट सर्विस को फिर से शुरू करने का प्रशासनिक फैसला नहीं है, बल्कि भारत बांग्लादेश संबंधों, नॉर्थ ईस्ट भारत की रीजनल इकोनॉमी और बॉर्डर सिक्योरिटी पॉलिटिक्स के संदर्भ में इसका बहुत महत्व है। बांग्लादेश की पूर्व प्रधानमंत्री शेख हसीना के हटने के बाद से दोनों देशों के रिश्तों में जो अनिश्चितता पैदा हुई है, उसका सीधा असर वीजा और क्रॉस बॉर्डर सर्विसेज पर पड़ रहा है। दिसंबर 2025 में वीजा सर्विसेज और बस सर्विस के सस्पेंड होने से दोनों देशों के बीच नागरिकों के बीच संपर्क में रुकावट आया है। हालांकि बांग्लादेश में नई चुनी हुई सरकार के सत्ता में आने और प्रशासनिक स्थिरता लौटने के बाद दोनों देशों के बीच भरोसा फिर से बनाने का प्रोसेस शुरू हो चुका है। बस सर्विस का फिर से शुरू होना उसी प्रोसेस का एक साफ नतीजा है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा, इससे पता चलता है कि दोनों देशों के बीच बातचीत में अब प्रैक्टिकल सोच को प्राथमिकता दी जा रही है। সময় আসলে সবই হবে ঠিক, কারণ একটা জায়গায় জায়গায় কিন্তু কোনো সময় মোবাইলটা উঠাস না, অনেক সময় খারাপ ভালো এগুলো তো আসে, অন্ধকার থেকে আলো, আবার আলোর থেকে অন্ধকার, এটা সাময়িক অবস্থা হয়েছে। আমরাও বলেছি নতুন সরকার নির্বাচিত সরকার সেখানে এসছে, তো আশা করি আগামী দিন আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করছেন যে একজন আরেকজনকে তারা চলবে না, ভারত বাংলাদেশকে ছাড়া চলবে না, আর বাংলাদেশও ভারতকে ছাড়া চলবে না, এই যে সিম্বায়োসিস যে একটা প্রক্রিয়া সেটা হওয়া উচিত। এটা ভালো, এটা শুভ লক্ষণ যে যে আবার নতুন করে চলার যে শুরু হয়েছে, সেটা আগামী দিন অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমি আশা করি সেটা। यह सर्विस पहले भी 2 बार सस्पेंड किए गए थे। पहला कोविड-19 महामारी के दौरान और दूसरा बांग्लादेश में कथित बस दुर्घटना और भीड़ के हमलों के कारण सर्विस रोक दी गई थी। भारतीय यात्रियों की सुरक्षा और बांग्लादेश में फैले अशांति को लेकर अधिकारियों ने ढाका अगरतला बस सर्विस रोक दी थी। ट्रायल रन शनिवार सुबह त्रिपुरा रोड ट्रांसपोर्ट कॉर्पोरेशन कॉम्प्लेक्स से शुरू हुआ है, जैसा प्रशासनिक तैयारी और सुरक्षा व्यवस्था की सुरक्षा के हिस्से को तौर पर देखा जा रहा है। দীর্ঘদিন যাবত আমাদের ঢাকা আগরতলা ইন্টারন্যাশনাল যে বাস সার্ভিস ছিল সেটা বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে সেটা বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে, তাও জানেন। ইতিমধ্যে আমাদের যিনি মৈত্রী বাসের অপারেটর, বিশেষ করে মহাদেব দাস সহ অন্যান্য অফিসাররা আজকে আগরতলা এসেছেন এবং তারা এই 2-4 দিন আমাদের ইন্টারন্যাশনাল বাস সার্ভিস ঢাকা আগরতলা তারা ট্রায়াল করবেন। আপ টু 27 তারিখ অবধি ট্রায়াল করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। 28 তারিখ থেকে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় সার্ভিস চালু হবে এবং সেই সঙ্গে এটা আজকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের যে ভিসা হাই কমিশন মানে আগরতলা এবং ঢাকা যে ভিসা হাই কমিশনার তারা ভিসা অফিসগুলো ওপেন করে দিয়েছেন, অর্থাৎ সরলীকরণ করে দিয়েছেন। ভিসা পাওয়ার ক্ষেত্রে আর কোনো প্রতিকূল অবস্থা থাকবে না। এই আমরা যারা যাত্রী সাধারণের কাছে অনুরোধ রাখবো, যদি ওনারা আমাদের আগরতলা থেকে ঢাকা যেতে চান বা কলকাতা ভায়া যেতে চান, সেখানে আমাদের এখান থেকে 28 তারিখ থেকে টিকিট ওপেন হবে, সেক্ষেত্রে আর কোনো রকম प्रतिकूल अवस्था থাকবে না। भौगोलिक रूप से अहम अगरतला ढाका कोलकाता रोड त्रिपुरा से सीधे सड़क मार्ग से कोलकाता पहुंचने के लिए लंबे चिकन नेक कॉरिडोर को पार करना पड़ता है। वहीं बांग्लादेश इलाके का इस्तेमाल करने से समय और लागत दोनों में काफी कमी आ जाती है। यह रूट पूर्वोत्तर भारत और पूर्व भारत के बीच व्यापार, मेडिकल टूरिज्म, शिक्षा और पारिवारिक संबंधों में भी अहम भूमिका निभाती है। सीमा पर कारोबार करने वालों और टूरिज्म सेक्टर से जुड़े लोगों के अनुसार इस सर्विस के फिर से शुरू होने से स्थानीय अर्थव्यवस्था में सुधार होगा। इससे ग्रेटर रीजनल कनेक्टिविटी प्रोजेक्ट या BBIN कॉरिडोर पर स्ट्रेटेजिक बातचीत भी फिर से शुरू हो सकती है। कुल मिलाकर अगरतला ढाका कोलकाता बस सर्विस का फिर से शुरू होना सिर्फ ट्रांसपोर्ट इंफ्रास्ट्रक्चर का रिवाइवल ही नहीं है, बल्कि यह दोनों देशों के बीच भरोसा फिर से बनाने, रीजनल कनेक्टिविटी स्ट्रेटेजी के री-एवेल्युएशन और नॉर्थ ईस्ट इंडिया में आर्थिक हितों को फिर से जोड़ने का एक जरूरी इंडिकेटर भी है। अगर
हालात स्थिर होता है तो यह फैसला ज्यादा रीजनल इंटीग्रेशन और सब रीजनल कोऑपरेशन का एक मजबूत सिंबल भी बन सकता है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আমরা যদি এত খারাপ হয়, আমরা সঙ্গে অ্যারেঞ্জ করছে তোমরা কালকে সব বার হও। আরে যদি বিজেপি যদি খারাপ হয়, তুমি বিজেপির সঙ্গে থেকে পাত খাও, তারপরে খারাপ খাও। সাহস থাকলে কালকে বাইর হয়ে যাও কালকে। সবাই প্রশ্ন করো। সব যত জনগণ প্রশ্ন খালি না। বিজেপি मोनसे জনের হানিয়া হাগায় বিজেপি पे টাঙ্গই নং কবাগই দं বিজেপি বাই নর্থ খানানো থানি নখর থানি ছাদে আর বিজেপি খারাপ হয় আর তার বন্ধে দুবাই দেয় কিটা এটা তো মানে ব্রেনে আমার ব্রেনে কুলাই না। বাবা এতলে রাজনীতি করে মানুষ এই কর্মকের মানুষেরা কইব বিজেপি চাই না বিজেপি করে না আর তার বন্ধের ফেলা চিন্তা করো। ওয়ান সময় জনসংখ্যা করো, ওয়ান সুপার সিটি খাজানা করতে বহুত। আমাদের জনগণ যথেষ্ট সচেতন আছে, আমাদের জনগণ যথেষ্ট বুঝে জানে। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि सभी बेली ब्रिज को कंक्रीट ब्रिज से बदलने का ऑर्डर दिया गया है। शनिवार को साउथ त्रिपुरा बस ओनर्स एसोसिएशन की 35वीं एनिवर्सरी के मौके पर मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी की मार्बल स्टैचू और पुरानी बस व्यापारियों के लिए एक रिसेप्शन आयोजित सभा में ये घोषणा की है। मुख्यमंत्री ने कहा कि बेली ब्रिज के गिरने से होने वाले हादसों के डर से इस बार ब्रिज को कंक्रीट के पिलर से बदलने का ऑर्डर दिया गया है। অফিসারদের বলেছি যতগুলো জায়গার মধ্যে এই যে লোহার ব্রিজগুলো আছে বেলি ব্রিজ সেগুলো সরাতে হবে এবং বেলি ব্রিজগুলো যেখানে মানে অলরেডি বাঁশ দিয়ে তৈরি সেখানে যেন স্থানান্তর করা যায়। ইচ্ছে করলে এগুলো মানে বোল্ট স্ক্রু বোল্টের বিষয় আছে, এগুলো ইজি খোলা যায়। অলরেডি আমি জিজ্ঞেস করেছি কোথায় কোথায় এখন পর্যন্ত লাগানো হয়েছে এবং সেগুলো যাতে আরসিসি পিলার দিয়ে বক্স কালভার্টের মতো করে এবং তারও কিন্তু কাজ শুরু হয়েছে। আমাদের সরকার এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছে। আজকে শহর থেকে আরম্ভ করে আপনারা ভাবুন, যখন এই যে আমাদের রিং রোডটা যখন অলরেডি ওয়েস্টার্ন বাইপাস যে রিং রোড সেটা কাজ শুরু হয়ে গেছে, এটারও অনুমোদন আমরা আসছে। এখানে যখন আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ডিম প্রজেক্ট যেটা আমরা এখানে একটা মল করছি, সেই মল যখন হবে সেটা তো আপনাদের যারা এখানে গাড়িগুলা চালায় তাদেরও লাভ হবে। এখানে আমাদের 16B+G সবচেয়ে উঁচু দালান আমরা তৈরি করছি গুর্খা বস্তিতে। সেটা একটা পেন্ডুলাম মুভমেন্ট, প্রায় 8.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে।
আমাদের এখানে 5 স্টার হোটেল হচ্ছে, এখন 5 স্টার হোটেল একটা টাটা কোম্পানির সাথে হয়েছে, সেটা করলে 200 জনের লোকের এখানে সংস্থান হবে। কিন্তু ইনডাইরেক্টলি যারা গাড়ি চালায়, যারা বিদেশ থেকে লোক আসবে, এক একটা রুমের ভাড়া 4টা রুম এক্সক্লুসিভ রাখবে, যার ভাড়া 1.5 লাখ থেকে 2.5 লাখ। তো বিদেশ থেকে তাদের চার্টার প্লেন নিয়ে আসবে তারা, কারণ টাটা কোম্পানির এরকম আছে, তারা আসলে ওখানে বসে থাকবে না। ওরা যখন বিভিন্ন জায়গায় যাবে তখন তো আমার শ্রমিক ভাইরা বা মালিকরা তাদেরই লাভ হবে, বেভারেজ যারা সাপ্লাই করবে তারা হবে। আজকে একের পর এক আমাদের এই কাজগুলো আমরা করছি। আপনারা আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। भाषा और लिपि के मुद्दे पर राज्य में एक नई राजनीतिक बहस छिड़ चुकी है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने केंद्रीय गृह मंत्री अमित शाह के हालिया कमेंट को लेकर केंद्र पर भाषाई दबदबा का आरोप लगाया है। भाषा और स्क्रिप्ट के मुद्दे पर त्रिपुरा के राजनीतिक क्षेत्र में एक नई बहस छिड़ चुकी है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने केंद्र पर भाषाई दबाव को बढ़ावा देने का आरोप लगाते हुए कड़ी प्रतिक्रिया दी है। उनका यह बयान केंद्रीय गृह मंत्री अमित शाह के हालिया त्रिपुरा दौरे के बाद आया है। अमित शाह गुरुवार को हापानिया में इंटरनेशनल इंडोर एग्जीबिशन सेंटर में पूर्वी, उत्तरी क्षेत्र और पूर्वोत्तर क्षेत्र आधिकारिक भाषा सम्मेलन के उद्घाटन में शामिल हुए। राजनीतिक बहस की शुरुआत विपक्ष के नेता जितेंद्र चौधरी के सम्मेलन में भाषा नीति और स्क्रिप्ट पर दिए गए कमेंट से हुआ। जितेंद्र चौधरी ने साफ किया कि ऑफिशियल लैंग्वेज डिपार्टमेंट हिंदी को बढ़ावा देने के लिए काम करेगा, इस पर कोई ऐतराज नहीं है। हालांकि विपक्ष के नेता जितेंद्र चौधरी ने कहा कि अगर नॉर्थ ईस्ट की भाषाओं को देवनागरी स्क्रिप्ट अपनाने की सलाह दी जाती है तो ये मंजूर नहीं है। पूर्व एमपी के तौर पर राजभाषाओं पर पार्लियामेंट्री कमेटी में काम करने के अपने अनुभव का जिक्र करते हुए जितेंद्र चौधरी ने आरोप लगाया कि क्षेत्रीय भाषाओं के विकास को किसी खास लिपि से शर्तों के साथ जोड़ने से एक असहज संदेश जाता है। विपक्ष के नेता ने यह प्रतिक्रिया शनिवार को इंटरनेशनल मदर लैंग्वेज डे के मौके पर आयोजित एक इवेंट में दिया। नॉर्थ ईस्ट में 40 से ज्यादा देसी भाषाएं हैं। हर भाषा का अपना इतिहास, सांस्कृतिक विरासत और सामाजिक आधार है। उन्होंने यह कहा, विकास या सरकारी मदद को देवनागरी लिपि अपनाने से जोड़ने का सुझाव इस समृद्ध भाषाई विविधता के साथ न्याय नहीं करता है। মাত্র গতকাল আমাদের দেশের যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয় আমাদের রাজ্য সফর করে গেছেন। আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটা রাজভাষা দপ্তর নামে একটা দপ্তর আছে হিন্দি প্রসারের জন্য, এতে কারো আপত্তি সেখানে নেই। আমি যখন সাংসদ ছিলাম আমিও ওই কমিটির একজন সদস্য ছিলাম, সেই কমিটির একটা সভা এখানে করেছে। কিন্তু এই সভাতে এসে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন যে উত্তর পূর্বাঞ্চলের প্রায় 40টা এরকম এই আদিবাসীদের ভাষা, তিনি বলছেন এদের প্রত্যেককে দেবনাগরী এই অক্ষর স্ক্রিপ্ট নিয়ে তাদের ভাষা লিখতে হবে, প্রায় থ্রেট, হুমকির মতো। ऐसा नजरिया आरएसएस की सोच को दिखाता है। भाषा और लिपि के बारे में फैसले पूरी तरीके से संबंधित भाषा बोलने वाले समुदाय पर निर्भर होना चाहिए। ऊपर से कोई भी डायरेक्ट या इनडायरेक्ट दबाव मंजूर नहीं है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने कहा, लोगों को अपनी पसंद की लिपि में अपनी मातृभाषा को बचाने, प्रैक्टिस करने और फैलाने की पूरी आजादी मिलनी चाहिए। जितेंद्र चौधरी ने कहा, भाषा इंसान की पहचान का एक अहम हिस्सा है, इसीलिए भाषा और लिपि के मुद्दे पर किसी भी तरह की रोक के खिलाफ हमारी राय साफ है। ব্যবহার না করা হয় তাহলে এই ভাষাগুলো বিকাশের জন্য কোনো রকমের সাহায্য করা হবে না। এটা এক ধরনের ভাষা সন্ত্রাস, ভাষা সংস্কৃতির আধিপত্যবাদ। এটা আরএসএস এর চিন্তা ভাবনা প্রসূত। আমরা এর নিন্দা জানাচ্ছি। আজকেরই পবিত্র দিনে আব্দুল বরকত সালামদের শহীদান দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা আমাদের মাতৃভাষার স্বাধীনতা, যে স্ক্রিপ্ট হোক বা অন্য যা কিছু, সেই অংশের জনগণ তার সংখ্যাগরিষ্ঠ তারা যা চাইবেন সেটাই হবে সেই স্ক্রিপ্ট বা অন্য যে কোনো ধরনের ভাষা সংক্রান্ত নীতি। এর বিরুদ্ধে কোনো ধরনের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা। কাজে আজকে যখন আমরা
এই 21শে ফেব্রুয়ারি আমরা প্রতিপালন করছি। আজকের এই দিবসে যেমন শহীদদের স্মরণ করছি, সেই 52 হোক বা এই 61 হোক বা 75, তার সাথে আজকে যারা এই ভাষা উপর দমন নীতি চালিয়ে যেতে চাইছে তার বিরুদ্ধেও আমরা অঙ্গীকার ঘোষণা করছি। भाषाई बहुलता और सांस्कृतिक खासियत को बचाने के मामले में लिपि की बहस अब एक राजनीतिक मुद्दा बन चुकी है। इस बात के पक्का अंदाजा है कि क्या ये मुद्दा आने वाले दिनों में त्रिपुरा की राजनीति में और अहम भूमिका निभाएगा। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। शनिवार को रामचंद्र घाट विधानसभा क्षेत्र के बाइजलबाड़ी इलाके में बीजेपी जनजाति मोर्चा रैली को लेकर गहरी राजनीतिक तनाव फैल चुका है। जब हालात गर्माए तो कानून व्यवस्था को बनाए रखने के लिए पुलिस और सेंट्रल फोर्सेस को तैनात करना पड़ा। शनिवार को रामचंद्र घाट विधानसभा क्षेत्र के बैजलबाड़ी इलाके में बीजेपी के जनजाति मोर्चा की बुलाई गई रैली को लेकर राजनीतिक तनाव चरम पर पहुंच गया। तय कार्यक्रम को लेकर सुबह से ही इलाके में तनाव था। कथित तौर पर टिपरा मौथा के कार्यकर्ताओं और समर्थकों ने रैली में तोड़फोड़ करने के लिए विरोधी जुलूस निकाला, जिसमें मौथा के एमएलए रंजीत देबर्मा मौजूद थे। जैसे ही मंत्री विकास देबर्मा बैजलबाड़ी इलाके में पहुंचे, प्रदर्शनकारियों ने नारे लगाने शुरू कर दिए। धीरे धीरे हालात गर्मा गया। पुलिस और सेंट्रल रिजर्व पुलिस फोर्सेस के जवान कानून व्यवस्था बनाए रखने के लिए तुरंत मौके पर पहुंच गए। हालांकि सिक्योरिटी फोर्सेस की एक्टिविटी की वजह से एक बड़ा झड़प टल गया, लेकिन करीब 100 गाड़ियां काफी देर तक फंसी रही, जिससे आम लोगों को बहुत परेशानी उठानी पड़ी। उस दिन बीजेपी जनजाति मोर्चा की तय रैली लगभग फेल हो गई। इस घटना को लेकर इलाके में पॉलिटिकल टेंशन चरम पर है। एडीसी एरिया में ऐसे प्रोटेस्ट दिखाकर बीजेपी की तरक्की नहीं रोकी जा सकती। ट्राइबल वेलफेयर मिनिस्टर विकास देबर्मा ने कहा, रंजीत देबर्मा पहले भी एक्सट्रीमिस्ट एक्टिविटीज में शामिल रहे हैं और उनके खिलाफ लीगल प्रोसेस के जरिए एक्शन लिया जाएगा। सर तीन टाइम ने बगैर और तुम फलाना खला क्या बेलाई जे उजागनी एमएलए बरम गनां रंजीत देबर्मा जिनि पार्टीनि बाइक रैली तंगमानि जेकुनोनि संगठननि अधिकार दं जतनिनो पुलिसनि पारमिशन नाजाक बाइक रैली खायनानि बागै तिनि जिनि बाइक रैलिनो बकासुका राजनीति खाने जतनिनो अधिकार दङ राजनीति खायनानि जतनिनो अधिकार दङ এই রামচন্দ্রঘাট কেমনিয়া রামচন্দ্রঘাট যতনি রামচন্দ্রঘাট তো তিনি जोंना आटका आगामी दिनों वो पाब्लिक रक बनो जवाब নাই आनी आह्वान राजनीति खाने जतनि अधिकार दं केबनी अधिकार खर्ब खाइमिया ब एमएलए তিনি চিনি पॉलिटिकल पार्टी बाइक रैली दं माने ब आटका आगामी दिनों मनि जवाब माननाय साबसे जरा रमै नों अर कसाजाक आं प्राय 1 घन्टा रमै कसाजाक তিনি চিনি বাইক রেলি দং মানে চিনি পারমিশন দং যতন দং বাইক রেলি পারমিশন দং কিন্তু ইলিগেল ভাবে তিনি চিনি বাইক রেলি ন বকাসুকা বাইক রেলি কে তাবুক চালু নাই जासन বাইক রেলি म चिंनायनाय सिचुएशन ताम नायनाय चिंनायनाय বাইক রেলি जों खायनाय जों বাইक রেলি जों खायनाय सर बोटो साबो रेपिस नो से कोना माने अब पूरा रेपिस करियो जगह बाद में एमएलए रंजीत देबर्मा ने मौथा के प्रोटेस्ट का बचाव किया। सर तीन टाइम ने तुम फलाना नांखाव जगह और फर्स्ट रेपिस प्रसेनजित देबर्मा बाहासते पाहिनो बिनि रेप केस दंगो 25 बছর ब खारि दंमानि बनो साल बुरुम बुरुम नगो ब अरो जे फायै तुमको खाइ दं फायमानि बेराय दं फायमानि अरो बिभिन्न प्रोग्राम खायो बिभिन्न को खाइ दं अथच पुलिस कोर्ट रिपोर्ट पाठको ता बिने बनो नाइतो गइमाया तिनर जों मानखा बनो जों पुलिस न दाबि खाइका बनो रमै नों कोर्ट चालु खाइ दिने चालानि दिने पुलिस केन्तु रमे बनो बरं अरो प्रोटेक्शन दि तनिका पुलिस बरं हा बरं अरो खारिने न बेग बर साइतो गइतं कचिं साका नों बनो रोमदि चिं अरो बीजेपी नि रैली खाइने चिन कोन बादा करे बनो प्रोग्राम खाइने कोन बादा करे किन्तु एकजन रेपिस न नों अरो बनो रोमदि बनो डिटेन खाइ दि नों अरो रेपिस न तातारि रोमदि बनो रोमै एकजन बुरि जे रेप खाइजाका ब जस्टिस मानतो जों अब नायो। इसी बीच पूरी घटना को लेकर रामचंद्र घाट सब डिवीजन में पॉलिटिकल टेंशन बढ़ा हुआ है। पॉलिटिकल एनालिस्ट को डर है कि आने वाले TTAADC चुनावों को देखते हुए ऐसी घटनाएं फैल सकती है। इसी बीच
स्थानीय एडमिनिस्ट्रेशन ने आज कहा कि हालात पर कड़ी नजर रखा जा रहा है और लॉ एंड ऑर्डर बनाए रखने के लिए जरूरी कदम उठाए गए हैं। ये रिपोर्ट न्यूज़ नाउ। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। राज्य की पॉलिटिक्स में तथाकथित आदि बीजेपी के बैनर तले सूर्यमुनि नगर में रामप्रसाद पाल की एक्टिविटीज को लेकर फिर से एक नई बहस छिड़ चुकी है। उनका हालिया पॉलिटिकल रुख, अलग प्रोग्राम और पार्टी संदेश से हटकर उठाएगा कदम, अब ये सब पार्टी और सरकार पर सवाल उठा रहे हैं। सूर्यमुनि नगर चुनावी क्षेत्र के आसपास रामप्रसाद पाल के पॉलिटिकल रुख और स्ट्रेटेजी पर फिर से सवाल उठने लगे हैं। खासकर खुद को आदि बीजेपी के तौर पर स्थापित करने की उनकी कोशिशों के साथ साथ हाल के कुछ पॉलिटिकल कदमों ने एक बार फिर उनकी पोजीशन को बहस के सेंटर में ला दिया है। रामप्रसाद पाल पर आरोप है कि उन्होंने आदि बीजेपी नाम का इस्तेमाल किया और अलग अलग गैर कानूनी और गलत कामों के जरिए अपना पॉलिटिकल करियर बनाने के लिए इसे तोड़ मरोड़ के पेश किया। यह पता नहीं है कि तथाकथित आदि बीजेपी रामप्रसाद पाल ने लेफ्ट फ्रंट के पिछले 25 सालों के दौरान त्रिपुरा राज्य में कम से कम एक आंदोलन प्रोग्राम देखा है या नहीं। पार्टी के अपने ही वफादार कार्यकर्ताओं का एक हिस्सा 1993 से 2018 तक लेफ्ट फ्रंट के 25 सालों के दौरान तथाकथित आदि बीजेपी रामप्रसाद पाल के पॉलिटिकल प्रोग्राम पर सवाल खड़ा कर रहा है। बीजेपी के असली आदि कार्यकर्ताओं को याद नहीं है कि रामप्रसाद पाल ने इन 25 सालों के लेफ्ट फ्रंट सरकार के दौरान किसी भी एंटी लेफ्ट आंदोलन या चुनाव के बाद आतंकवाद के खिलाफ विरोध प्रदर्शन में हिस्सा लिया हो। लेफ्ट फ्रंट के दौरान रामप्रसाद पाल सूर्यमुनि नगर इलाके में रूलिंग सीपीआईएम को मैनेज करके कानूनी और गैर कानूनी कारोबार के जरिए एक बिजनेसमैन के तौर पर जाने जाते थे। 2018 के विधानसभा चुनाव में तथाकथित आदि बीजेपी ने बदलाव की हवा में अपना पंख फहराकर अपने राजनीतिक प्लेटफॉर्म को लागू करने का एक संसाधन ढूंढ लिया। 2018 की सत्ता विरोधी हवा में जब सीपीआईएम ने घाटी छोड़ दिया तो वो पूरी तरीके से बीजेपी बन गए और वहीं से असली खेल शुरू हुआ। इस इलाके के बेताज बादशाह रामप्रसाद पाल जो सूर्यमुनि नगर इलाके से बीजेपी के टिकट पर जीते थे और पिछले कुछ सालों में अपनी संपत्ति सैकड़ों गुना बढ़ा चुके हैं। आदि शब्द की महानता, त्याग, समर्पण और आत्म बलिदान से विरासत बन रहा है। इस मामले में विरासत बनाने की जनक सिद्धांतों और आदर्शों पर आधारित एक सुव्यवस्थित प्लेटफॉर्म बनाते हैं जो अगली पीढ़ी के वाहक होते हैं। इस मामले में बीजेपी के अंदरूनी लोग ही सवाल उठा रहे हैं कि रामप्रसाद पाल ने खुद को आदि बीजेपी बताकर प्रचार की आड़ में त्याग और बलिदान की कैसे विरासत बनाई है। लेकिन हाँ, इस तथाकथित आदि बीजेपी ने कुर्सी हथियाने की विरासत बनाने के लिए 14 मई 2022 को जो दंगे किए हैं उनका वीडियो 3 साल बाद भी इंटरनेट पर ट्रेंड कर रहा है। यह तथाकथित आदि बीजेपी नेता सपनों में भी नहीं सोच सकता कि कोई भी रामप्रसाद पाल एंड कंपनी की उस तरह की हकीकत को लिखने के लिए हिम्मत जुटाएगा जो 2018 से सूर्यमुनि नगर को अपना लीज पटाकर किया जा रहा है। लेफ्ट फ्रंट के 25 सालों के राज में सीपीआईएम को अपनी गोद में और जेब में भी रखने वाला रामप्रसाद पाल 2018 के बाद अल्ट्रा नेशनलिस्ट आदि बीजेपी नेता बन गए। भगवा नेता पर आरोप है कि उन्होंने पुलिस स्टेशन के नाक के नीचे आमतौली की स्कूल की जगह कब्जा करके नेशनल हाईवे के किनारे जगह बेच दी और वो प्रशासन को ठेंगा दिखाते रहे हैं। और कुछ नहीं तो फिर यह साफ है कि यह तथाकथित असली बीजेपी नेता सूर्यमुनि नगर में रामप्रसाद पाल एंड कंपनी के माफिया, जमीन की दखली, टोल वसूली, जबरन वसूली, तस्करी और स्मगलिंग के खिलाफ कदम उठाने वाले सीनियर पत्रकारों और एडिटर्स को सरेआम जान से मारने की धमकी देने की ताकत तो हासिल कर चुके हैं। लेकिन छत्ता गिरते ही वह असली बीजेपी नेता एक बार फिर से सीपीआईएम के साथ अपने आप जुड़ने पर बेताब हो चुके हैं। अगर कुछ नहीं तो ये तो तथाकथित आदि बीजेपी नेता रामप्रसाद पाल सीपीआईएम जनरल सेक्रेटरी के साथ ऑफिशियल लैंग्वेज रीजनल कॉन्फ्रेंस में अलग से शिलान्यास क्यों करेंगे, जहां राज्य की जमीनी और सबसे ऊंचे लेवल के बीजेपी अधिकारी केंद्रीय गृह मंत्री की मौजूदगी में शामिल हुए हैं। यह राज्य की राजनीति में एक गर्मागर्म बहस का मुद्दा बन चुका है। इतना ही नहीं, इस तथाकथित आदि बीजेपी रामप्रसाद पाल 22 फरवरी को अपने इलाके में होने वाले स्टेट ओलंपिक गेम्स में भी मौजूद नहीं रहेंगे। त्रिपुरा में जहां बीजेपी इसमें गंगा में बह रही है, राज्य के आम लोग जानना चाहते हैं कि यह आदि बीजेपी नेता सीपीआईएम स्टेट सेक्रेटरीट के साथ अलग से प्रोग्राम किस ब्लूप्रिंट को बनाने के लिए कर रहा है। रामप्रसाद पाल को लेकर विवाद सिर्फ एक नेता के पर्सनल इमेज को लेकर नहीं है, बल्कि रामप्रसाद पाल की हाल की एक्टिविटीज से त्रिपुरा के मौजूदा पॉलिटिकल स्ट्रक्चर की दिशा साफ हो चुकी है। आदि पहचान का दावा, उसके बाद
सत्ता में आना एक सीनियर पत्रकार और एडिटर को सरेआम जान से मारने की धमकी जैसी विवादित घटनाएं और एक विरोधी पार्टी के साथ मंच शेयर करना, इन सब ने रामप्रसाद पाल नाम को एक त्रिपुरा राज्य के बीजेपी के लिए करीबी नजरिए का विषय बना दिया है। आने वाले दिनों में पार्टी स्ट्रक्चर में उनकी स्थिति मजबूत रहती है या वे किसी नए समीकरण में जुड़ जाते हैं, ये जवाब उस बहस के विषय और भविष्य को तय करेगा। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। অটো আয়া সেটা বাড়ি দিয়ে দিছে গাড়িটা ঠিকভাবে বুঝাইতেছে অটোটা আয়া হ্যাঁ কি অটো আছে এটা অটোটা এদিকে তো আছে অটোটা তুমি অটো মানে আপনারা কই যেতে দিলেন আমি বিশাল করে যাইতেছিলাম আগরতলার দিকে হ্যাঁ আগরতলার দিকে এটা কোন জায়গা এটা কারণ এটা তো ইয়াড়া পারিয়া সিপাহী জেলাটা পারিয়া সেরা কোনখানে সিপাহী জেলাটা পারিয়া কারেন্ট হ্যাঁ কারেন্ট কেউ আহত হয়েছিল কেউ সবাই ব্যথা পাইছে আমিও তো ব্যথা পাইছি বাড়ি গেছি গাড়ির সাথে যাত্রী মানে ফুল যাত্রী আছিল না হ্যাঁ ফুল যাত্রী গাড়ি পুরো ফুল শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেশ লং তরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই আহা লং তরাই বেশ আহা লং তরাই বেশ। বিবেকানন্দ ময়দান, স্বামী বিবেকানন্দ ময়দান, আগরতলা শহরে এই ময়দান কিন্তু অনেক কিছুর সাক্ষী। সে কোনো নেতা এলে এখানে জমায়েত, কোনো অনুষ্ঠান হলে, বড় বড় অনুষ্ঠান, আমরা বিগত দিনে অনেক বড় বড় অনুষ্ঠান দেখেছি যেখানে প্রচুর প্রচুর লোকেরা এসে সমাগম করেছে, এক্সপো হয়েছে, বা যে কোনো এখন ঠিক এই মুহূর্তে কিন্তু একটা এক্সপো কিন্তু ওশেন যারা মারমেড শো এটাও কিন্তু চলছে, প্রচুর লোক এসে ভিড় জমাচ্ছেন। এই স্বামী বিবেকানন্দ ময়দান সাক্ষী অনেক কিছুর, অনেক গল্পের, অনেক বিষয়ের, বা অনেক মেলা বা অনেক কিছু অনুষ্ঠানের। আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু স্বামী বিবেকানন্দ ময়দানে। আমি মীনাক্ষী আপনাদের স্বাগত জানাচ্ছি নিউজ নাওয়ের পর্দায়। আজকে এই মুহূর্তে কেন এখানে এসছি আপনাদের আমি দেখাবো, আমার সহযোদ্ধাকে বলবো একটু মাঠটা একটু ঘুরিয়ে দেখাতে। একটু নিচটা যদি দেখেন আপনারা, প্রচুর পরিমাণে নোংরা আবর্জনা পড়ে আছে। গত 11 ফেব্রুয়ারি এই ময়দানেই অনুষ্ঠান হয়েছিল। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এসেছিলেন শ্রী শিবরাজ সিং চৌহান। তিনি যখন এসেছিলেন প্রচুর ভিড় হয়েছিল, এখানে অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানটি। এবার মাঠের অবস্থা দেখুন, মাঠের কি করুণ অবস্থা রয়েছে। প্রচণ্ড নোংরা আবর্জনা, ফুলমালা, বাঁশ, ফ্ল্যাক্স, কাঠ, কাচের টুকরো, বড় বড় কাচের টুকরো পড়ে আছে, লোহা কিভাবে পড়ে আছে দেখুন। আপনাদের সামনে এটা তুলে ধরছি, দেখুন আপনারা, চারদিকে বাঁশ, তারপর বাঁশ বাঁধার যে ফিতে কাপড়ের এগুলি পড়ে আছে। এবার আরেকটু সামনে আমার সহযোদ্ধাকে বলবো একটু ওই দিকটা ফোকাস করতে। এখানে খেলা চলছে, বাচ্চারা এখানে আসেন তাদের গার্জিয়ানদের সঙ্গে প্র্যাকটিস করার জন্য। ঠিক শুধু ওই জায়গাটাই যেখানে প্র্যাকটিস করা হচ্ছে, শুধু নেট যেখানে লাগানো এই জায়গাটাই পরিষ্কার রয়েছে, বাকি পুরো মাঠে খালি জলের বোতল, চিপস। এবার আরো দারুণ জিনিস, একটু এগিয়ে এই যে ভাবুন কি কি পড়ে আছে মাঠের মধ্যে। আর এই মাঠটাতেই সকালবেলা মানুষ আসে মর্নিং ওয়াক করতে বা দৌড়ে একটু স্বাস্থ্যকর পরিবেশে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য। আর ঠিক এই জায়গারই অবস্থা অস্বাস্থ্যকর অবস্থা হয়ে আছে। ঠিক দেখুন মাঠের মধ্যে কিন্তু অনেক বাচ্চারা আছে,
গার্জিয়ানরা আছে মাঝখানে, বেশ ছেলেরা খেলছে, এখানে তার পড়ে আছে, তারের বান্ডেল পড়ে আছে, ফ্ল্যাক্স খোলা ওখানে পড়ে আছে, জলের বোতল ভর্তি, ওই দিকটায় পলি ব্যাগ, পুরো মাঠের করুণ অবস্থা। এবার প্রশ্ন হলো, কে পরিষ্কার করবে এই মাঠটা? কে পরিষ্কার এই মাঠটাকে করবে? দ্বিতীয় প্রশ্ন, একটা বাচ্চার বা কোনো অভিভাবকের যদি হাত পা কাটে, কোনো চোট লাগে, এর দায়িত্ব কে নেবে? এইটাই ছিল আমাদের আসলে মূল উদ্দেশ্য। ঠিক ওখানে কিন্তু সাইডে কিন্তু চলছে মারমেড শো, প্রচুর লোক আসছে এখানের মধ্যে। যদি কারুর কোনো ধরনের ক্ষতি হয়, এবার বাঁশ কোপা হয়েছিল, দেখুন বড় বড় গর্ত, এই যে বড় বড় গর্ত। এবার দেখুন এই কাঠের টুকরোতে পিনগুলো কিভাবে লাগানো, ভাবুন। ছোট ছোট বাচ্চারা এবং গার্জিয়ানরা আসে এখানের মধ্যে, তাদের যদি কোনো ধরনের ক্ষতি হয়, চোট লাগে, এর দায়িত্ব কে নেবে? এটাই ছিল আমাদের প্রশ্ন। এই জন্যই মাঠটিকে তুলে ধরা আপনাদের সবার সামনে, যেখানে বাচ্চারা খেলাধুলা করে, এখানে বেশ ব্যাডমিন্টনের নেট লাগানো আছে, ক্রিকেটের নেট লাগানো আছে, ফুটবল হ্যান্ডবলের নেট লাগানো আছে, এখানে বাচ্চারা খেলাধুলা করে, গার্জিয়ানরা আসে। এই ছিল প্রশ্ন, দুটো প্রশ্ন, কে করবে এই মাঠ পরিষ্কার? 11 তারিখ যে সমাবেশ হয়ে গেছে, আজকে 21 ফেব্রুয়ারি, 11 ফেব্রুয়ারিতে হয়েছিল সমাবেশ, এখানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এসেছিলেন। এরপর আজ 21 ফেব্রুয়ারি, এই যে বলছিলাম কাচের টুকরো, এই যে বড় বড় কাচের টুকরো পড়ে আছে মাঠের মধ্যে। এবার ভাবুন কি অবস্থা, কোত্থেকে এলো এই কাচের টুকরো, বড় বড় কাচের টুকরো। আচ্ছা, প্যান্ডেল বানানো হয়েছিল, বাঁশ থাকতে পারে, ফুল মালা থাকতে পারে, কাপড় থাকতে পারে, দড়ি থাকতে পারে, ফ্লেক্স থাকতে পারে, কাচের বোতল, কাচের টুকরো, প্লাস ওই দিকটায় আপনারা দেখেছেন যে বিয়ারের বোতল ফেলে রাখা এখানে। এবার দুটো প্রশ্ন, কে মাঠ পরিষ্কার করবে? কেউ চোট লাগলে এই দায়ভার কে নেবে? এই ছিল আমার দুটো প্রশ্ন নিউজ নাওর তরফ থেকে। ক্যামেরায় আমার সহযোদ্ধা রাহুলের সাথে আমি মীনাক্ষী, নিউজ নাও। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদে। দীর্ঘ কূটনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তাজনিত স্থগিতাদেশের পর পুনরায় চালু হতে চলেছে আগরতলা, ঢাকা, কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। ট্রায়াল রান সফল হওয়ায় আগামী 28 ফেব্রুয়ারি থেকে নিয়মিত যাত্রা শুরুর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে দুদেশের মধ্যে যোগাযোগ ও আস্থার পুনর্গঠনের গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দীর্ঘ স্থবিরতার পর আবারও সচল হতে চলেছে আগরতলা, ঢাকা, কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। ট্রায়াল রান সম্পূর্ণ হওয়ার পর আগামী 28 ফেব্রুয়ারি থেকে পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। এই পদক্ষেপ কেবল একটি পরিবহন পরিষেবা পুনরায় চালুর প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি ভারত বাংলাদেশ সম্পর্ক, উত্তর পূর্ব ভারতের আঞ্চলিক অর্থনীতি এবং সীমান্ত নিরাপত্তা রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটে বহন করছে গুরুত্বপূর্ণ তাৎপর্য। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দ্বিপাক্ষিক সম্পর্কে যে অনিশ্চয়তা তৈরি হয় তার সরাসরি প্রভাব পড়ে ভিসা ও আন্তঃসীমান্ত পরিষেবায়।
2025 সালের ডিসেম্বরে ভিসা পরিষেবা স্থগিত হওয়া এবং বাস চলাচল বন্ধ থাকা দুদেশের নাগরিক পর্যায়ে যোগাযোগে আনে ভাটা। তবে বাংলাদেশে নবনির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ এবং প্রশাসনিক স্থিতিশীলতা ফিরে আসার পর দুদেশের মধ্যে আস্থা পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বাস পরিষেবা পুনরারম্ভ সেই প্রক্রিয়ার একটি দৃশ্যমান ফলাফল। এটি ইঙ্গিত করছে দ্বিপাক্ষিক যোগাযোগে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি প্রাধান্য পাচ্ছে এখন বলে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যে সময় আসলে সবই হবে ঠিক, কারণ একটা জায়গায় একটা জায়গায় কিন্তু কোনো সময় মোবাইলটা উঠাস না, অনেক সময় খারাপ ভালো ওইগুলো তো আসে, অন্ধকার থেকে আলো, আবার আলোর থেকে অন্ধকার, একটা সাময়িক অবস্থা হয়েছে। আমরাও বলেছি নতুন সরকার নির্বাচিত সরকার সেখানে এসছে, তো আশা করি আগামী দিন আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করছেন যে একজন আরেকজনকে ছাড়া চলবে না, ভারত বাংলাদেশকে ছাড়া চলবে না, আর বাংলাদেশও ভারতকে ছাড়া চলবে না, এই যে সিম্বায়োসিস যে একটা প্রক্রিয়া সেটা হওয়া উচিত। এটা ভালো, এটা শুভ লক্ষণ যে যে আবার নতুন করে চলার যে এটা শুরু হয়েছে, সেটা আগামী দিন অন্যান্য যে বিষয়গুলো আছে সেইগুলো আমি আশা করি সেটা। এই পরিষেবা পূর্বে স্থগিত হয়েছিল 2 দফায়। প্রথমত কোভিড-19 মহামারীর সময়, দ্বিতীয়ত বাংলাদেশে কথিত বাস দুর্ঘটনা ও জনতা আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে বন্ধ হয়ে পড়েছিল পরিষেবা। ভারতীয় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং বাংলাদেশে তৎকালীন অস্থির পরিস্থিতি বিবেচনায় ঢাকা আগরতলা বাস পরিষেবা বন্ধ রাখে কর্তৃপক্ষ। শনিবার সকালে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন প্রাঙ্গণ থেকে পুনরায় শুরু হয় ট্রায়াল রান, যা দেখা হচ্ছে প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনার অংশ হিসেবেই। দীর্ঘদিন যাবৎ আমাদের ঢাকা আগরতলা ইন্টারন্যাশনাল যে বাস সার্ভিস ছিল সেটা বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে সেটা বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে, তাও জানেন। ইতিমধ্যে আমাদের যিনি মৈত্রী বাসের অপারেটর, বিশেষ করে মহাদেব দাস সহ অন্যান্য অফিসাররা আজকে আগরতলায় এসেছেন এবং তারা এই 2-4 দিন আমাদের ইন্টারন্যাশনাল বাস সার্ভিস ঢাকা আগরতলা তারা ট্রায়াল করবেন। আপ টু 27 তারিখ অবধি ট্রায়াল করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। 28 তারিখ থেকে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় সার্ভিস চালু হবে এবং সেই সঙ্গে এটাও আজকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের যে ভিসা হাইকমিশনার মানে আগরতলা এবং ঢাকা যে ভিসা হাইকমিশনার তারা ভিসা অফিসগুলি ওপেন করে দিয়েছেন, অর্থাৎ সরলীকরণ করে দিয়েছেন। ভিসা পাওয়ার ক্ষেত্রে আর কোনো প্রতিকূল অবস্থা থাকবে না। তাই আমরা যারা যাত্রী সাধারণের কাছে অনুরোধ রাখবো, যদি ওনারা আমাদের আগরতলা থেকে ঢাকা যেতে চান বা কলকাতা ভায়া যেতে চান, সেখানে আমাদের এখান থেকে 28 তারিখ থেকে টিকিট ওপেন হবে, সেক্ষেত্রে আর কোনো রকম প্রতিকূল অবস্থা থাকবে না। ভৌগোলিকভাবে কৌশলগত আগরতলা ঢাকা কলকাতা রুটটি ত্রিপুরা থেকে কলকাতায় সরাসরি সড়কপথে পৌঁছতে হলে পেরোতে হয় দীর্ঘ চিকেন নেক করিডোর। সেখানে বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করলে সময় ও ব্যয় উভয়ই হ্রাস পায় উল্লেখযোগ্যভাবে। উত্তর পূর্ব ভারত ও পূর্ব ভারতের মধ্যে বাণিজ্য, চিকিৎসা, পর্যটন, শিক্ষা ও পারিবারিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রুট। সীমান্তবর্তী ব্যবসায়ী ও পর্যটন খাতের সঙ্গে যুক্তদের মতে এই পরিষেবা পুনরায় চালু হলে পুনরায় গতি আসবে স্থানীয় অর্থনীতিতে। এছাড়া বৃহত্তর আঞ্চলিক সংযোগ প্রকল্প বা BBIN করিডোর সংক্রান্ত কৌশলগত আলোচনাকেও সক্রিয় করতে পারে নতুন করে। সার্বিকভাবে বলতে গেলে আগরতলা ঢাকা কলকাতা বাস পরিষেবার পুনরারম্ভ কেবল পরিবহন অবকাঠামোর পুনর্জাগরণ নয়, দ্বিপাক্ষিক আস্থার পুনর্নির্মাণ, আঞ্চলিক সংযোগ কৌশলের পুনর্মূল্যায়ন এবং উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক স্বার্থের পুনর্বিন্যাসের একটি গুরুত্বপূর্ণ সূচক হলো এই পদক্ষেপ। পরিস্থিতি স্থিতিশীল থাকলে বৃহত্তর আঞ্চলিক একীকরণ ও উপ আঞ্চলিক সহযোগিতারও শক্তিশালী প্রতীক হয়ে উঠতে পারে এই সিদ্ধান্ত। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
এদিকে সব বেইলি ব্রিজ সরিয়ে কংক্রিটের ব্রিজ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার সাউথ ত্রিপুরা বাস অনার্স অ্যাসোসিয়েশনের 35তম বছর উদযাপন উপলক্ষে ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জির মর্মর মূর্তি ও প্রবীণ বাস ব্যবসায়ীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বেইলি ব্রিজ ভেঙে দুর্ঘটনা আশঙ্কা থাকায় এই ক্ষেত্রে এবার কংক্রিটের পিলার দিয়ে ব্রিজ নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অফিসারদের বলেছি যতগুলো জায়গার মধ্যে এই যে লোহার ব্রিজগুলো আছে বেলি ব্রিজ সেগুলো সরাতে হবে এবং বেলি ব্রিজগুলো যেখানে মানে অলরেডি বাঁশ দিয়ে তৈরি সেখানে যেন স্থানান্তর করা যায়। ইচ্ছে করলে এগুলো মানে বোল্ট স্ক্রু বোল্টের বিষয় আছে, এগুলো ইজি খোলা যায়। অলরেডি আমি জিজ্ঞেস করেছি কোথায় কোথায় এখন পর্যন্ত লাগানো হয়েছে এবং সেগুলো যাতে আরসিসি পিলার দিয়ে বক্স কালভার্টের মতো করে এবং তারও কিন্তু কাজ শুরু হয়েছে। আমাদের সরকার এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছে। আজকে শহর থেকে আরম্ভ করে আপনারা ভাবুন, যখন এই যে আমাদের রিং রোডটা যখন অলরেডি ওয়েস্টার্ন বাইপাস যে রিং রোড সেটা কাজ শুরু হয়ে গেছে, এটারও অনুমোদন আমরা আসছে। এখানে যখন আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ডিম প্রজেক্ট যেটা আমরা এখানে একটা মল করছি, সেই মল যখন হবে সেটা তো আপনাদের যারা এখানে গাড়িগুলা চালায় তাদেরও লাভ হবে। এখানে আমাদের 16B+G সবচেয়ে উঁচু দালান আমরা তৈরি করছি গুর্খা বস্তিতে। সেটা একটা পেন্ডুলাম মুভমেন্ট, প্রায় 8.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে। আমাদের এখানে 5 স্টার হোটেল হচ্ছে, এখন 5 স্টার হোটেল একটা টাটা কোম্পানির সাথে হয়েছে। সেটা করলে 200 জনের লোকের এখানে সংস্থান হবে। কিন্তু ইনডাইরেক্টলি যারা গাড়ি চালায়, যারা বিদেশ থেকে লোক আসবে, এক একটা রুমের ভাড়া 4টা রুম এক্সক্লুসিভ রাখবে, যার ভাড়া 1.5 লাখ থেকে 2.5 লাখ। তো বিদেশ থেকে তাদের চার্টার প্লেন নিয়ে আসবে তারা, কারণ টাটা কোম্পানির এরকম আছে। তারা আসলে ওখানে বসে থাকবে না, ওরা যখন বিভিন্ন জায়গায় যাবে তখন তো আমার শ্রমিক ভাইরা বা মালিকরা তাদেরই লাভ হবে, বেভারেজ যারা সাপ্লাই করবে তারা হবে। আজকে একের পর এক আমাদের এই কাজগুলো আমরা করছি। আপনারা আগামী কিছুদিনের মধ্যেই অপারেশনাল হবে মৈত্রী সেতু। শনিবার স্বদেশী জাগরণ মঞ্চের অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শুধুমাত্র উত্তর পূর্বের প্রবেশদ্বারেই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ারও প্রবেশদ্বার হবে ত্রিপুরা। এক্ষেত্রে ব্যবহার করা হবে চিটাগাং বন্দরকে। রাজ্যের আর্থ সামাজিক পরিস্থিতির উন্নয়নে বিশেষ ভূমিকাও রাখবে এই সেতু বলেও এদিন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন ছোট এবং মাঝারি শিল্প উদ্যোগীদের অনুপ্রেরণা ও সংবর্ধনা সভার আয়োজন করা হয় রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে। नरेंद्र मोदी जी नॉर्थ ईस्टर्न के लिए अलग अलग सुविधा दिए हैं, स्पेशल एफर्ट्स इधर दे रहे हैं। उसी संदर्भ में कल हिंदी भाषा का 3000 लोगों का प्रोग्राम इधर लिया है। तो ये नॉर्थ ईस्ट में रखना, त्रिपुरा में वैसे इसमें एंकरेज देना। लास्ट ईयर भी नॉर्थ ईस्ट काउंसिल मीटिंग गवर्नर्स का, चीफ मुख्यमंत्री का इधर ही हुआ था। तो ऐसे धीरे धीरे अपना नॉर्थ ईस्ट में पर्टिकुलरली त्रिपुरा में ये कार्यक्रम हो रहा है, इसको बल दे रहा है प्रधानमंत्री। उसको एडवांटेज लेके आगे जाने का है और आगे वाले दिनों में अपन को ये नॉर्थ ईस्ट के लिए, नॉर्थ ईस्ट एशिया के लिए त्रिपुरा एक गेटवे बनने वाला है। अभी अपन ये बांग्लादेश से पोर्ट है, चित्तगांग पोर्ट जो है, पोर्ट के लिए ब्रिज हो गया था। उस टाइम पे पॉलिटिकल डिफरेंसेस उधर होने से वो इनॉग्रेशन नहीं हुआ। अभी उधर आए हैं, थोड़ी दिनों में वो इनॉग्रेशन होगा। वो इनॉग्रेशन होने के बाद ऊपर से असम से इधर आने का जरूरत नहीं है। अपने को पत्थर होना है, सीमेंट होना है, स्टील होना है। अपने को चिटगांग पोर्ट से जल्दी आएगा। खाली अपना त्रिपुरा नहीं, पूरे नॉर्थ ईस्ट के लिए एक गेटवे बनेगा। तो उसके लिए अपन तैयार रहना है, उसका एडवांटेज।
ভাষা ও লিপি প্রশ্নে নতুন করে রাজনৈতিক বিতর্কের আবহ তৈরি হয়েছে রাজ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে ভাষাগত আধিপত্যের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরার রাজনৈতিক পরিসরে ভাষা ও লিপি ইস্যু ঘিরে বিতর্কের আবহ তৈরি হয়েছে নতুন করে। কেন্দ্রের বিরুদ্ধে ভাষাগত আধিপত্য প্রচারের অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর এই বক্তব্য আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাম্প্রতিক ত্রিপুরা সফরের পর। বৃহস্পতিবার হাপানিয়ার আন্তর্জাতিক অন্দর প্রদর্শনী কেন্দ্রে পূর্ব, উত্তর পূর্ব ও উত্তর আঞ্চলিক রাজভাষা সম্মেলনের উদ্বোধনে যোগ দেন অমিত শাহ। সম্মেলনে ভাষা নীতি ও লিপি প্রসঙ্গে তাঁর মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্র চৌধুরী স্পষ্ট করে জানান, সরকারি ভাষা বিভাগ হিন্দি প্রচারে কাজ করবে, এই বিষয়ে আপত্তি নেই। তবে উত্তর পূর্বাঞ্চলের ভাষাগুলিকে দেবনাগরী লিপি গ্রহণের পরামর্শ দেওয়া হলে তা গ্রহণযোগ্য নয় বলেই মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। প্রাক্তন সাংসদ হিসেবে সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটিতে কাজের অভিজ্ঞতার উল্লেখ করে আঞ্চলিক ভাষার বিকাশকে নির্দিষ্ট একটি লিপির সঙ্গে শর্ত সাপেক্ষে যুক্ত করা হলে তা একটি অস্বস্তিকর বার্তা বহন করে বলে অভিযোগ করেন জিতেন্দ্র চৌধুরী। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলনেতা। উত্তর পূর্বাঞ্চল প্রায় 40টিরও বেশি আদিবাসী ভাষার নিবাস। প্রতিটি ভাষার নিজস্ব ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক ভিত্তি রয়েছে। দেবনাগরী লিপি গ্রহণের সঙ্গে উন্নয়ন বা সরকারি সহায়তাকে যুক্ত করার ইঙ্গিত এই সমৃদ্ধ ভাষাগত বৈচিত্র্যের প্রতি সুবিচার করে না বলেও মন্তব্য করেন তিনি। মাত্র গতকাল আমাদের দেশের যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয় আমাদের রাজ্য সফর করে গেছেন। আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটা রাজভাষা দপ্তর নামে একটা দপ্তর আছে হিন্দি প্রসারের জন্য। এতে কারো আপত্তি সেখানে নেই। আমি যখন সাংসদ ছিলাম আমিও ওই কমিটির একজন সদস্য ছিলাম। সেই কমিটির একটা সভা এখানে করেছে। কিন্তু এই সভাতে এসে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন যে উত্তর পূর্বাঞ্চলের প্রায় 40টা এরকম এই আদিবাসীদের ভাষা, তিনি বলছেন এদের প্রত্যেককে দেবনাগরী এই অক্ষর স্ক্রিপ্ট নিয়ে তাদের ভাষা লিখতে হবে। প্রায় থ্রেট, হুমকির মতো। এই ধরনের দৃষ্টিভঙ্গি আরএসএস এর আদর্শিক অবস্থানের প্রতিফলন। ভাষা ও লিপি সংক্রান্ত সিদ্ধান্ত একান্তভাবেই সংশ্লিষ্ট ভাষাভাষী সম্প্রদায়ের ওপর নির্ভরশীল হওয়া উচিত। উপর থেকে কোনো প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মানুষের নিজস্ব পছন্দের লিপিতে মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও প্রসারের পূর্ণ স্বাধীনতা থাকা অপরিহার্য। ভাষা মানুষের আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তাই ভাষা ও লিপির প্রশ্নে যে কোনো ধরনের চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট, উল্লেখ করেন জিতেন্দ্র চৌধুরী। ব্যবহার না করা হয় তাহলে এই ভাষাগুলো বিকাশের জন্য কোনো রকমের সাহায্য করা হবে না। এটা এক ধরনের ভাষা সন্ত্রাস, ভাষা সংস্কৃতির আধিপত্যবাদ। এটা আরএসএস এর চিন্তা ভাবনা প্রসূত। আমরা এর নিন্দা জানাচ্ছি। আজকেরই পবিত্র দিনে আব্দুল বরকত সালামদের শহীদান দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা আমাদের মাতৃভাষার স্বাধীনতা, যে স্ক্রিপ্ট হোক বা অন্য যা কিছু, সেই অংশের জনগণ তার সংখ্যাগরিষ্ঠ তারা যা চাইবেন সেটাই হবে সেই স্ক্রিপ্ট বা অন্য যে কোনো ধরনের ভাষা সংক্রান্ত নীতি। এর বিরুদ্ধে কোনো ধরনের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা কাজে আজকে যখন আমরা এই 21শে ফেব্রুয়ারি আমরা প্রতিপালন করছি, আজকের এই দিবসে যেমন শহীদদের স্মরণ করছি, সেই 52 হোক বা এই 61 হোক বা 75, তার সাথে আজকে যারা এই ভাষা ওপর দমন নীতি চালিয়ে যেতে চাইছে তার বিরুদ্ধেও আমরা অঙ্গীকার ঘোষণা করছি। ভাষাগত বহুত্ব ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার প্রশ্নে লিপি বিতর্ক বর্তমানে হয়ে উঠেছে একটি রাজনৈতিক ইস্যু। আগামী দিনে ত্রিপুরার রাজনীতিতে এই বিষয়টি আরো সুরে চড়াবে কিনা তা নিয়ে চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
রাজ্য রাজনীতিতে তথাকথিত আদি বিজেপির ব্যানারকে সামনে রেখে সূর্যমণিনগরের রামপ্রসাদ পালের কার্যকলাপকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। তার সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান, পৃথক কর্মসূচি এবং দলীয় বার্তার বাইরে পদক্ষেপ এইসবই এখন প্রশ্নের মুখে ফেলেছে দল এবং সরকারকে। আদি পরিচয়ের রাজনৈতিক তাৎপর্য, দলীয় শৃঙ্খলা এবং ভবিষ্যৎ সমীকরণ সব মিলিয়ে বিষয়টি এখন কেবল ব্যক্তিকে ঘিরে নয়, বরং তা হয়ে উঠেছে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের অংশ। সূর্যমণিনগর কেন্দ্রকে ঘিরে রামপ্রসাদ পালের রাজনৈতিক অবস্থান ও কৌশল নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে। বিশেষ করে নিজেকে আদি বিজেপি হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টার পাশাপাশি সাম্প্রতিক কিছু রাজনৈতিক পদক্ষেপ আবারও একবার বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে তার অবস্থানকে। আদি বিজেপি নামকে ব্যবহার করে এবং তাকে বিকৃত করে বিভিন্ন অবৈধ এবং অনৈতিক কাজকর্মের মধ্য দিয়ে নিজের পলিটিক্যাল ক্যারিয়ারকে দাঁড় করিয়েছেন বলে অভিযোগ রামপ্রসাদ পালের বিরুদ্ধে। বিগত 25 বছরে বামফ্রন্টের সময়কালে তথাকথিত আদি বিজেপি রামপ্রসাদ পালের ন্যূনতম একটি আন্দোলন কর্মসূচির সাক্ষী ত্রিপুরা রাজ্যে রয়েছে কিনা তা জানা নেই তথ্যবিজ্ঞ মহলে। 1993 সাল থেকে 2018 সালের 25 বছরের বামফ্রন্টের সময়কালে তথাকথিত আদি বিজেপি রামপ্রসাদ পালের রাজনৈতিক কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলছেন খোদ দলেরই একাংশ নিষ্ঠাবান কর্মী। 25 বছরের এই বামফ্রন্টের সময়কালে নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদ বা বাম বিরোধী কোনো আন্দোলনে রামপ্রসাদ পালের অংশগ্রহণ স্মরণ করতে পারছেন না ভারতীয় জনতা পার্টির সত্যিকারের আদি কার্যকর্তারা। বামফ্রন্টের সময়ে শাসক সিপিআইএমকে ম্যানেজ করে বৈধ অবৈধ ব্যবসার মাধ্যমে সূর্যমণিনগর এলাকায় একজন ব্যবসায়ী বলে পরিচিত ছিলেন রামপ্রসাদ পাল। 2018 বিধানসভা নির্বাচনে পালা বদলের হাওয়ায় গা এলিয়ে দিয়ে নিজের পলিটিক্যাল প্ল্যাটফর্ম আদায় করার রসদ খুঁজে পান তথাকথিত এই আদি বিজেপি। প্রতিষ্ঠার বিরোধী হওয়ায় 2018 সালে যেখানে ঘটি সহ বিসর্জন হয় সিপিআইএম এর, তখনই তিনি হয়ে পড়েন পুরোদস্তুর বিজেপি। আর সেখান থেকেই শুরু হয় আসল খেলা। সূর্যমণিনগর এলাকা থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে গত কয়েক বছরে নিজের সম্পদ কিভাবে কয়েকশো গুণ বাড়িয়ে নিয়েছেন এই এলাকার মুকুটহীন সম্রাট রামপ্রসাদ পাল তা শোনা যায় এলাকায় কান পাতলে। আদি শব্দের মাহাত্ম্য হলো ত্যাগ, সমর্পণ এবং আত্মবলিদান। এর মাধ্যমে লিগেসি তৈরি করা। এই ক্ষেত্রে লিগেসি তৈরি করার জনপ্রাণ নীতি আদর্শকে ভিত্তি করে সুসংহত একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যান, যার ধারক এবং বাহক হয় পরবর্তী প্রজন্ম। এক্ষেত্রে নিজেকে আদি বিজেপি বলে প্রচারের ঝাঁক পিটিয়ে কি ধরনের ত্যাগ, সমর্পণ এবং আত্মবলিদানের লিগেসি তৈরি করেছেন রামপ্রসাদ পাল তা নিয়ে প্রশ্ন উঠছে খোদ বিজেপির অন্দরমহলে। তবে হ্যাঁ, চার দখলের লিগেসি তৈরি করার জন্য 2022 সালের 14 মে যে তাণ্ডব লীলা চালিয়েছিলেন এই তথাকথিত আদি বিজেপি, তার ভিডিও 3 বছর পরেও ট্রেন্ডিং এ রয়েছে নেট দুনিয়ায়। 2018 সালের পর থেকে সূর্যমণিনগরকে নিজের ইজারা হিসেবে প্রচার করে যে ধরনের কার্যকলাপ সংগঠিত করে চলেছেন রামপ্রসাদ পাল অ্যান্ড কো, তার বিরুদ্ধে আঙুল তোলার মতো সাহস কেউ করতে পারেন বলে স্বপ্নেও ভাবতে পারেন না তথাকথিত এই আদি বিজেপি নেতা। বামফ্রন্টের 25 বছরের সময়কালে সিপিআইএম কে কোলে পিঠে এমনকি পকেটে রেখে চলা রামপ্রসাদ পালই 2018 পর হয়ে গেলেন অতি রাষ্ট্রবাদী আদি বিজেপি নেতা। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে থানার নাকের ডগায় আমতলী স্কুলের জায়গা দখল করে জাতীয় সড়কের পাশে ভিটি বিক্রির অভিযোগ উঠেছে মার্কা ঘেরুয়া নেতার বিরুদ্ধে। আর কিছু না হোক, সূর্যমণিনগরে রামপ্রসাদ এন্ড কোংয়ে মাফিয়াগিরি, জমি দালালি, তোল্লা আদায়, চাঁদাবাজি, পাচার এবং চোরা চক্রের বিরুদ্ধে কলম ধরার অপরাধে বরিষ্ঠ সাংবাদিক সম্পাদককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেবার ক্ষমতা অর্জন করেছেন তথাকথিত এই আদি বিজেপি নেতা, তা আজ জলের মতো পরিষ্কার। তবে মৌচাকে ঢিল পড়তেই এক সময় কোলে পিঠে এবং পকেটে রাখা সিপিআইএম এর সঙ্গ পেতে আবারও একবার মরিয়া হয়ে উঠেছেন এই আদি বিজেপি নেতা। তাই যদি না হয় তাহলে রাজভাষা আঞ্চলিক সম্মেলনে যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সেখানে যোগদান করেছিলেন রাজ্যের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ের বিজেপি কর্মকর্তারা, সেখানে কেন সিপিআইএম সাধারণ সম্পাদকের সঙ্গে আলাদাভাবে অন্য একটি ভূমি পূজনে অনুষ্ঠানের আয়োজন করবেন তথাকথিত এই আদি বিজেপি রামপ্রসাদ পাল, তা নিয়ে জোর বিতর্ক চলছে রাজ্য রাজনীতিতে। শুধু তাই নয়, তারই এলাকায় যেখানে 22 ফেব্রুয়ারি উদ্বোধন হতে চলেছে স্টেট অলিম্পিক গেমস, সেখানেও উপস্থিত থাকবেন না তথাকথিত এই আদি বিজেপি রামপ্রসাদ পাল। ত্রিপুরাতে বর্তমানে যেখানে ভারতীয় জনতা পার্টির ভরা গাঙে বইছে জোয়ার, সেখানে সিপিআইএম রাজ্য সম্পাদকের সঙ্গে আলাদা কর্মসূচি করে কি ধরনের ব্লুপ্রিন্ট রচনা করছেন
এই আদি বিজেপি নেতা, তা জানতে চাইছেন রাজ্যের সাধারণ মানুষ। রামপ্রসাদ পালকে ঘিরে বিতর্ক কেবল একজন নেতার ব্যক্তিগত ভাবমূর্তি নিয়ে নয়, ত্রিপুরার বর্তমান রাজনৈতিক কাঠামোর দিক নির্দেশও স্পষ্ট করছে রামপ্রসাদ পালের সাম্প্রতিক কার্যকলাপ। আদি পরিচয়ের দাবি, ক্ষমতার পরবর্তী উত্থান, বরিষ্ঠ সাংবাদিক সম্পাদককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির মতো বিতর্কিত ঘটনা এবং প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে মঞ্চ ভাগ, সব মিলিয়ে রামপ্রসাদ পাল নামটি ত্রিপুরা প্রদেশ বিজেপির জন্য এখন হয়ে উঠেছে সূক্ষ্ম পর্যবেক্ষণের বিষয়। আগামী দিনে তার অবস্থান দলীয় কাঠামোর ভেতরে কতটা দৃঢ় থাকে নাকি নতুন সমীকরণের দিকে মোড় নেয়, সেই উত্তরেই নির্ধারণ করবে এই বিতর্কের ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বাইজাল বাড়ি এলাকায় ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার র্যালিকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয় শনিবার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বাইজাল বাড়ি এলাকায় শনিবার রাজনৈতিক উত্তেজনার পারদে চলল ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার ডাকা র্যালিকে ঘিরে। নির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে চাপা উত্তেজনা বিরাজ করছিল এলাকায়। অভিযোগ, র্যালি বানচালের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল সংগঠিত করেন তীব্রামথা কর্মী সমর্থকেরা, যেখানে উপস্থিত ছিলেন মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। মন্ত্রী বিকাশ দেববর্মা বাইজালবাড়ি এলাকায় পৌঁছতে স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইন শৃঙ্খলা রক্ষায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ানরা। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হলেও প্রায় শতাধিক যানবাহন দীর্ঘক্ষণ আটকে পড়ে, ফলে চরম ভোগান্তির সৃষ্টি হয় সাধারণ মানুষের। বিজেপি জনজাতি মোর্চা নির্ধারিত র্যালি কার্যত ভেস্তে যায় এদিন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরো ঘনীভূত হয় এলাকায়। এডিসি এলাকায় এভাবে বিক্ষোভ দেখিয়ে বিজেপির অগ্রযাত্রা রোখা যাবে না। রঞ্জিত দেববর্মা অতীতে উগ্রবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন এবং আইনানুগ প্রক্রিয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। স্যার তিনি তামনে বাগে আর তুমি না খালাইয়া বেলাই যে উজাগানি এমএলএ বরম গোনাं रंजित देबबर्मा चिनी पार्टीनि बाइक रैली तंगमानि जेकुनोनि संगठननि अधिकार दं जतनि न पुलिसनि पारमिशन नाजाक बाइक रैली खायनानि बागै तिनि चिनी बाइक रैली न बकासुका राजनीति खायनानि जतनि अधिकार दं राजनीति खायनानि जतनि अधिकार दं এই রামচন্দ্রঘাট কেমনিয়া রামচন্দ্রঘাট যতনি রামচন্দ্রঘাট তিনি চিংনা আটকা আগামী দিনও পাবলিক রক বন জবাব নাই আনি আহ্বান রাজনৈতিক খানে যতনের অধিকার দং কেবনি অধিকার খর্ব খাইমিয়া ব এমএলএ তিনি চিনি পলিটিক্যাল পার্টিনি বাইক রেলি তংমানি ব আটকা আগামী দিনও মনি জবাব মাননাই সাবসে জরা রমাই নং কাসাজাক আং প্রায় 1 ঘন্টা রমাই কাসাজাক তিনি চিনি বাইক রেলি তংমানি চিনি পারমিশন দং যতন দং বাইক রেলি পারমিশন দং কিন্তু ইলিগেল ভাবে তিনি চিনি বাইক রেলি নব কাসুকা বাইক রেলি কে তাবুক চালু নাই যাসা বাইক রেলি ম চিংনাইনাই সিচুয়েশन ताम नायनाय चिंनायनाय বাইক রেলি চিং খাইনাय जों বাইক রেলি চিং খাইनाय স্যার বটো সাব রেপিস নো চেং কোনা মানে আপতে পুরো রেপিস করিউ জায়গা। পরবর্তী সময়ে মথার এই বিক্ষোভ নিয়ে সাফাই গাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। স্যার তিনি তামনে তুমসলা না খাও জায়গা অরংখা অর ফলসে রেপিস প্রসেনজিৎ দেববর্মা বা হাসতে পাইনো বিনি রেপ কেস তঙ্গ 25 বছর ব খারি তংমানি বন সাল বুরুম বুরুম নগো বড় যে ফাইयै তুমকো খাই তং ফাইমানি বেরাই তং ফাইমানি আর বিভিন্ন প্রোগ্রাম খাইও বিভিন্ন খাই তং অথচ পুলিশ কোর্টে রিপোর্ট পাঠাগতা বিনে বন নাইতো বিমাইয়া তিনর সিং মানখা বন সিং পুলিশ ন দাবি খাইকা বন রমৈ নং কোর্ট চালু খাই দিনে চালানি দিনে পুলিশ কিন্তু রমে বন বরং আর প্রোটেকশন দি তনিকা পুলিশ বরং না হ্যাঁ বরং খারিনে বেগে बर চাইতো বইতং कचिंग साका नंगबनो रोमदी चिंग और बीजेपी ने रैली खाने चिन कोन बाधा करे बंग प्रोग्राम खाने कोन बाधा करे किंतु एकजन रेपिस न और बन रोमदी बन दितेन खलाई दिन और रेपिस न तातारी रोमदी बन रोमय एकजन बुरी जे रेप खाइजाका ब जस्टिस मानतो जों आबो नायो। এদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে রামচন্দ্রঘাট মহকুমায় তীব্র আকার ধারণ করেছে রাজনৈতিক চাপানোতর। আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে এই ধরনের ঘটনা বিস্তার লাভ করতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের।
এদিকে পরিস্থিতির ওপর কড়া নজরদারি চলছে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে এদিন জানিয়েছে স্থানীয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছে এই মুহূর্তের শেষ খবরে। মাতৃভাষার বিকাশ এবং এর প্রচার প্রসারে দিতে হবে গুরুত্ব। এক্ষেত্রে ভূমিকা নিতে হবে আজকের যুব সমাজকেও। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই জানালেন রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। এদিন রাজধানীর সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাজ্যভিত্তিক এক অনুষ্ঠানের অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। এই যুব সমাজে কিন্তু আগামী দিনে আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষার উত্তরাধিকারী। তো স্বাভাবিক কারণে আজকে আমাদের দিন পাল্টেছে, আজকে ডিজিটালাইজেশনের যুগ, আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এআই এর যুগ। আজকে প্রযুক্তি দ্রুততার সাথে, দ্রুত গতিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আজকে এগিয়ে যাচ্ছে। সুতরাং তার মাঝে আমাদের এই আঞ্চলিক ভাষাগুলো কিংবা মাতৃভাষাগুলো যেন হারিয়ে না যায়, বরং এই সমস্ত প্রযুক্তির হাত ধরে বা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন সম্ভাবনার দুয়ার যাতে আগামী দিনে আমাদের এই মাতৃভাষার উন্মুক্ত হয়, এই দায়িত্ব কিন্তু আমাদের যুব সমাজের। সুতরাং এই যুব সমাজ এই প্রযুক্তির সাথে আমাদের এই মাতৃভাষাকে অক্ষত রেখে যাতে নতুন নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য যুব সমাজকে একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগামী কিছুদিনের মধ্যেই অপারেশনাল হবে মৈত্রী সেতু। শনিবার স্বদেশী জাগরণ মঞ্চের অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শুধুমাত্র উত্তর পূর্বের প্রবেশদ্বারই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ারও প্রবেশদ্বার হবে ত্রিপুরা। এক্ষেত্রে ব্যবহার করা হবে চিটাগাং বন্দরকে। রাজ্যের আর্থসামাজিক পরিস্থিতির উন্নয়নে বিশেষ ভূমিকাও রাখবে এই সেতু বলেও এদিন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন ছোট এবং মাঝারি শিল্প উদ্যোগীদের অনুপ্রেরণা ও সংবর্ধনা সভার আয়োজন করা হয় রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে। नरेंद्र मोदी जी नॉर्थ ईस्टर्न के लिए अलग अलग सुविधा दिए हैं, स्पेशल एफर्ट्स इधर दे रहे हैं। उसी संदर्भ में कल हिंदी भाषा का 3000 लोगों का प्रोग्राम इधर लिया है। तो ये नॉर्थ ईस्ट में रखना, त्रिपुरा में वैसे इसमें एंकरेज देना। लास्ट ईयर भी नॉर्थ ईस्ट काउंसिल मीटिंग गवर्नर्स का, चीफ मुख्यमंत्री का इधर ही हुआ था। तो ऐसे धीरे धीरे अपना नॉर्थ ईस्ट में पर्टिकुलरली त्रिपुरा में ये कार्यक्रम हो रहा है, इसको बल दे रहा है प्रधानमंत्री, उसको एडवांटेज लेके आगे जाने का है।
और आगे वाले दिनों में अपन को ये नॉर्थ ईस्ट के लिए, नॉर्थ ईस्ट एशिया के लिए त्रिपुरा एक गेटवे बनने वाला है। अभी अपन ये बांग्लादेश से पोर्ट है, चित्तगांग पोर्ट जो है, पोर्ट के लिए ब्रिज हो गया था। उस टाइम पे पॉलिटिकल डिफरेंसेस उधर होने से वो इनॉग्रेशन नहीं हुआ। अभी उधर आए हैं, थोड़ी दिनों में वो इनॉग्रेशन होगा। वो इनॉग्रेशन होने के बाद ऊपर से असम से इधर आने का जरूरत नहीं है। अपने को पत्थर होना है, सीमेंट होना है, स्टील होना है। अपने को चिटगांग पोर्ट से जल्दी आएगा। खाली अपना त्रिपुरा नहीं, पूरे नॉर्थ ईस्ट के लिए एक गेटवे बनेगा। तो उसके लिए अपन तैयार रहना है। उसका एडवांटेज অফিসারদের বলেছি যতগুলো জায়গার মধ্যে এই যে লোহার ব্রিজগুলো আছে, বেলি ব্রিজ, সেগুলো সরাতে হবে। এবং বেলি ব্রিজগুলো যেখানে মানে অলরেডি বাঁশ দিয়ে তৈরি, সেখানে যেন স্থানান্তর করা যায়। ইচ্ছে করলে এগুলো মানে বোল্ট, স্ক্রু বোল্টের বিষয় আছে, এগুলো ইজি খোলা যায়। অলরেডি আমি জিজ্ঞেস করেছি কোথায় কোথায় এখন পর্যন্ত লাগানো হয়েছে, এবং সেগুলো যাতে আরসিসি পিলার দিয়ে বক্স কালভার্টের মতো করে, এবং তারও কিন্তু কাজ শুরু হয়েছে। আমাদের সরকার এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছে। আজকে শহর থেকে আরম্ভ করে আপনারা ভাবুন, যখন এই যে আমাদের রিং রোডটা যখন অলরেডি ওয়েস্টার্ন বাইপাস যে রিং রোড, সেটা কাজ শুরু হয়ে গেছে, এটারও অনুমোদন আমরা আসছে। এখানে যখন আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ডিম প্রজেক্ট, যেটা আমরা এখানে একটা মল করছি, সেই মল যখন হবে সেটা তো আপনাদের যারা এখানে গাড়িগুলা চালায় তাদেরও লাভ হবে। এখানে আমাদের 16B+G সবচেয়ে উঁচু দালান আমরা তৈরি করছি গুর্খা বস্তিতে। সেটা একটা পেন্ডুলাম মুভমেন্ট, প্রায় 8.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে। আমাদের এখানে 5 স্টার হোটেল হচ্ছে, এখন 5 স্টার হোটেল একটা টাটা কোম্পানির সাথে হয়েছে। সেটা করলে 200 জনের লোকের এখানে সংস্থান হবে। কিন্তু ইনডাইরেক্টলি যারা গাড়ি চালায়, যারা বিদেশ থেকে লোক আসবে, এক একটা রুমের ভাড়া, 4টা রুম এক্সক্লুসিভ রাখবে, যার ভাড়া 1.5 লাখ থেকে 2.5 লাখ। তো বিদেশ থেকে তাদের চার্টার প্লেন নিয়ে আসবে তারা, কারণ টাটা কোম্পানির এরকম আছে। তারা আসলে ওখানে বসে থাকবে না, ওরা যখন বিভিন্ন জায়গায় যাবে তখন তো আমার শ্রমিক ভাইরা বা মালিকরা তাদেরই লাভ হবে, বেভারেজ যারা সাপ্লাই করবে তারা হবে। আজকে একের পর এক আমাদের এই কাজগুলো আমরা করছি। আপনারা এর মধ্যে 1 বছরের মধ্যে আপনারা শুনলে অবাক হবেন যে এখানে এই কয়েক বছরের মধ্যে এত ডেভেলপমেন্ট আমরা করছি এখানে, যে সেটা যদি আমি আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ত্রিপুরার ক্রীড়া ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে চলেছে স্টেট গেমস 2026 এর মাধ্যমে। প্রথমবারের মতো 22 ফেব্রুয়ারি আয়োজিত এই রাজ্য স্তরের ক্রীড়া আসর দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত ক্রীড়াবিদদের অংশগ্রহণে এবারের স্টেট গেমসে মোট 18টি ইভেন্ট অন্তর্ভুক্ত হয়েছে। ক্রীড়া বিকাশকে ত্বরান্বিত করা এবং নতুন প্রজন্মকে বহুমুখী খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে এই বৃহৎ উদ্যোগ। এবারের আসরের বিশেষ আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে গলফ। ত্রিপুরায় গলফ এখনও নবীন খেলা হলেও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন হয়েছে প্রতিযোগিতা আয়োজনের যাবতীয় প্রস্তুতি। আগামী 23 ও 24 ফেব্রুয়ারি আগরতলার শালবাগানে অবস্থিত তাস্কর বিএসএফ গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে গলফ ইভেন্ট। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত মোট 20 জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন এই প্রতিযোগিতায়। নির্বাচন প্রক্রিয়ায় খেলোয়াড়দের দক্ষতা, প্রশিক্ষণ এবং খেলার মানদণ্ডকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যাতে বজায় থাকে প্রতিযোগিতার মান উচ্চ স্তরে। ত্রিপুরায় গলফের মতো কৌশল নির্ভর ও সম্ভাবনাময় খেলার অন্তর্ভুক্তি রাজ্যের ক্রীড়া পরিমণ্ডলে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানিয়েছে গলফ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা। স্টেট গেমসের মাধ্যমে রাজ্যের ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে জাতীয় স্তরে সাফল্য অর্জনের পথ আরও সুগম হবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেছে গলফ অ্যাসোসিয়েশন অফ
ত্রিপুরা। इंटरनेशनल मातृ दिवस है और इसका इतिहास भी सबको मालूम है और सबका अपना अपना जो मातृभाषा है उसमें हमेशा बात करना चाहिए। कल गृहमंत्री जी ऑलरेडी बोल चुके हैं, उन्होंने कहा कि पहले अपने घर में अपना मातृभाषा से सब बच्चे से बात करना चाहिए, घर में मातृभाषा से बात करना चाहिए, नहीं तो अपना जो परंपरा है, जो इतिहास है और जो हमारा संस्कृति है वो भूल जाए। ये एक नया दिशा उन्होंने कल कहा और मैं समझता हूँ ये मातृभाषा उनके साथ जो कल उन्होंने कहा इसके साथ काफ़ी इसका मैसेज भी दिए और मैं इसलिए आज मातृभाषा दिवस के उपलक्ष्य में मैं पूरा त्रिपुरावासी को मैं शुभेच्छा देना चाहता हूँ और जो माननीय गृहमंत्री जी कल बताया उस हिसाब से सबको पहले अपना मातृभाषा, उसके बाद जो अपना बाहर का जो भाषा है दूसरा भाषा, ये चाहे हिंदी भाषा हो ये चाहे दूसरा भाषा हो, भाषा जानने में तो कोई दिक्कत नहीं है, अंग्रेजी भी आप जान सकते हो, लेकिन पहले मातृभाषा उसमें कोई माने ये नहीं होगा, कॉम्प्रोमाइज़ नहीं होगा। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। অলিতে গলিতে বেড়ে ওঠা নেশা সাম্রাজ্য কঠোরভাবে প্রতিরোধ এবং পরীক্ষার মরশুমে গভীর রাত পর্যন্ত শব্দদূষণ রোধের দাবিতে ডেপুটেশন প্রদান করল বাম গণতান্ত্রিক ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই। শনিবার রামনগর আউটপোস্টের ওসির সঙ্গে সাক্ষাৎ করে লিখিত দাবিপত্র তুলে দেয় সংগঠনের একটি প্রতিনিধি দল। বিভিন্ন পাড়া মহল্লায় নেশা জাতীয় দ্রব্যের অবাধ বিস্তার যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। এই প্রবণতা রুখতে নিয়মিত টহলদারি বৃদ্ধি, সন্দেহভাজন আস্তানায় নজরদারি এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠন। একই সঙ্গে বর্তমানে চলমান পরীক্ষার মৌসুমে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে মাইক ও ডিজে ব্যবহারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠন। নেশা এবং জুয়া কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই যে পাচার বাণিজ্য নেশা বাণিজ্যটা বন্ধে পুলিশকে একটা সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে। আমরা দেখলাম এই সময়ের মধ্যে জিরানিয়া রেলকাণ্ডের পর আগরতলা শহরেও গত কিছুদিন আগে রেলের ওয়াগন ভর্তি নেশা সামগ্রী ধরা পড়ল। ফলে পুলিশের সামনে এই ঘটনাগুলি হচ্ছে এবং পুলিশ প্রশাসন এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করছে না। যারাই অবৈধ এই নেশা সাম্রাজ্য বিস্তারে ভূমিকা গ্রহণ করছে পুলিশ জানে এগুলি, পুলিশ জানার পরও কেবলমাত্র শাসক দলের অঙ্গলি হেলনে কাজ করছে পুলিশ। নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে আমরা দাবি জানাচ্ছি তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয় পয়েন্টটা কী আছে, রাজনৈতিক সন্ত্রাস রোধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকে যেখানেই আমরা লক্ষ্য করছি যে প্রতিবাদের ভাষা প্রতিরোধ তৈরি করছে সেখানেই শাসক দলের আক্রমণ সন্ত্রাস এগুলি নেমে আসছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসন্ন, কোথাও কোথাও এর মধ্যেই শুরু হবে পরীক্ষাগুলি এবং আমরা দেখছি যে আমাদের রাজ্যের একটা অদ্ভুত কালচার এই সময়ের মধ্যে আমদানি হয়েছে যে কালী পুজো হবে ডিজে অর্কেস্ট্রা, দুর্গা পুজো হবে ডিজে অর্কেস্ট্রা, স্বাভাবিক। ফলে উৎসব হবে, উৎসবের মধ্যে মানুষ আনন্দ করবে, স্বাভাবিক। কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে ছাত্রছাত্রীদের পরীক্ষা, এই যে মেলা, এই যে নানাভাবে নানা আঙ্গিকে যুবদের মনকে আজকে তাদের কাজ নেই তাদের হাতে, বলে কাজ নিয়ে কোনো আলাপচারিতার বদলে মেলা জলসা এগুলি দিয়ে যুব মনকে আজকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, কখনো সরকারিভাবে, কখনো বেসরকারিভাবে, কখনো বিজেপির পক্ষ থেকে। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি
প্রিয় সবার লংতরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। বাংলাদেশ সহকারী হাই কমিশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026। এই উপলক্ষে দোতালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে অর্থনমিত করা হয় জাতীয় পতাকা। ভাষার শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকের আবহে অনুষ্ঠিত হয় কর্মসূচির সূচনা। পরবর্তীতে ঐতিহাসিক গণসঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি পরিবেশনের মধ্য দিয়ে অস্থায়ী শহীদ মিনারে অর্পণ করা হয় পুষ্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার হাসান আল বাশার আবুল উলাই সহ দূতালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা। ভাষা আন্দোলনের চেতনাকে স্মরণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং ভাষাগত বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান বক্তারা। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের আত্মিক সম্পর্ক রয়েছে, এক্ষেত্রে ভাষা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলে এদিন জানিয়েছেন বাংলাদেশ সহকারী হাই কমিশনার হাসান আল বাশার আবুল উলাই। ত্রিপুরা এবং বাংলাদেশের যে সম্পর্ক, এটা একটা আত্মিক সম্পর্ক এবং এই সম্পর্কের ক্ষেত্রে ভাষা কিন্তু একটা অন্যতম একটা বড় নিয়ামক। ত্রিপুরাতে বাংলা ভাষাভাষী, আবার বাংলাদেশেও আমরা যারা আছি আমাদের বাংলা ভাষা। সো এই যে ভাষার মাধ্যমে যে সম্পর্ক, আবার ভারতের ক্ষেত্রে ধরলে ভারতের ভাষাগত যে বৈচিত্র্য, সেটা অন্যরকম একটা সৌন্দর্য। সো এই জায়গাটাতে আমাদের আজকের দিনে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসের মূল বিষয় আমি মনে করি যে এই বৈচিত্র্যতা এবং এর সৌন্দর্য এবং এটা কিভাবে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধকরণে একটা শক্ত ভূমিকা রাখে। তো শহীদ ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজকের এই দিনে আমি ত্রিপুরাবাসী সবাইকে শুভেচ্ছা জানাই। আমি স্মরণ করি ত্রিপুরাবাসীর সাথে বাংলাদেশের যে আন্তরিক সম্পর্কের কথা এবং পৃথিবীর সকল প্রান্তে যেখানেই আজকের এই দিবসটি পালন হচ্ছে, এটা যাতে সফল হয়। মেয়র স্যার শ্রী দীপক মজুমদার মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য। রিজিনাল কোঅর্ডিনেটর উপস্থিত আছেন, আমাদের আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মাতৃভাষার বিকাশ এবং এর প্রচার প্রসারে দিতে হবে গুরুত্ব। এক্ষেত্রে ভূমিকা নিতে হবে আজকের যুব সমাজকেও। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই জানালেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। এদিন রাজধানীর সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয়ে এবং মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। এই যুব সমাজে কিন্তু আগামী দিনে আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষার উত্তরাধিকারী। তো স্বাভাবিক কারণে আজকে আমাদের দিন পাল্টেছে, আজকে ডিজিটালাইজেশনের যুগ, আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এআই এর যুগ।
আজকে প্রযুক্তি দ্রুততার সাথে দ্রুত গতিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আজকে এগিয়ে যাচ্ছে। সুতরাং তার মাঝে আমাদের এই আঞ্চলিক ভাষাগুলো কিংবা মাতৃভাষাগুলো যেন হারিয়ে না যায়, বরং এই সমস্ত প্রযুক্তির হাত ধরে বা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন সম্ভাবনার দুয়ার যাতে আগামী দিনে আমাদের এই মাতৃভাষার উন্মুক্ত হয়, এই দায়িত্ব কিন্তু আমাদের যুব সমাজের। সুতরাং এই যুব সমাজ এই প্রযুক্তির সাথে আমাদের এই মাতৃভাষাকে অক্ষত রেখে যাতে নতুন নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য যুব সমাজকে একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু আগে গত 1 বছর ধরেই দাবি দাবা চলছে, ম্যানেজমেন্ট সেগুলো কিছুতেই মেনে নিচ্ছে না। বেসিক্যালি ওরা প্রেশারে রাখতে চাইছে, বিভিন্ন ট্রান্সফার পলিসি নাবার্ডের গাইডলাইন্স ওরা অমান্য করছে, বিভিন্ন প্রেশারে রাখছে, বলছে আমাদের বেতন কেন নিচ্ছে, সেইগুলো তো একদম জাস্টিফাইড না। মহিলাদের ট্রান্সফার গাইডলাইন্স কোনোভাবেই মানতে রাজি না ওরা। তারপর ডিআরডব্লিউ ওয়ার্কার স্যানিটেশন, ওদেরকে ন্যূনতম যে সেন্ট্রাল ডিআরডব্লিউ ওয়েজেস সেগুলোও দিচ্ছে না। সেই নিয়ে আমাদের বিভিন্ন দাবি দাবি। এই জন্যই আমাদের এই ধর্মঘট আগামী 16 তারিখ যদি ওরা 27 তারিখে যদি এএলসি শিলচরে যদি না মানে আমাদের দাবি, সেখানে যদি ফিল্ড হয়, তাহলে আমরা আগামী 16 মার্চ আমরা একদিনে স্ট্রাইক করতে বাধ্য হব। এই হচ্ছে আমাদের বিভিন্ন দাবি দাবি। তার মধ্যে 10 দাবির মধ্যে আসে হচ্ছে গিয়ে ট্রান্সফার ইস্যু, তারপর হচ্ছে গিয়ে ওয়ার্কিং এনভায়রনমেন্ট একদম টক্সিক হয়ে গেছে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, অন্য গ্রুপে আমাদের হুমকি দেওয়া হচ্ছে যে কেন বেতন নিচ্ছে, সেগুলো তো ঠিক না। আমরা ত্রিপুরাতে আছি, আমরা টিজিবি আমাদের নিজস্ব ব্যাংক। কিছুদিন আগে 50 বছর আমরা পালন হয়েছে, আগামী দিনে 75 হবে, 100 বছর হবে, ব্যাংক এগিয়ে যাবে। যতগুলো সেন্ট্রাল স্কিম আছে, টিআরএলএম স্কিম বলুন, পিএমজেবিওয়াই, এসবিআই, প্রত্যেকটা জিনিসেই প্রত্যেক বছর টিজিবি প্রত্যেকটা প্ল্যাটফর্মেই অ্যাচিভমেন্টের আমাদের কাছে ট্রফি হোক বা বিভিন্ন রিকগনিশন হোক আমরা পেয়ে থাকি। সেই জায়গায় যদি আমরা নিজস্ব দাবি দাবা, নিজস্ব স্টাফের যদি সেইগুলো না মানে, সামনাসামনি বসে ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে কথা না বলে, তখন আমরা বাধ্য হই এজিটেশন আমরা আজকে বেশি না, প্রত্যেক ব্রাঞ্চ থেকে মোটামুটি 40-50 জনের মতোই করছি। আগামী দিনে আরও বৃহত্তরভাবে আমরা এটা দেখব। এই হচ্ছে আমাদের দাবি দাবি। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।
আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। मातृभाषा के विकास और उसके प्रमोशन को महत्व दिया जाना चाहिए। आज के युवाओं को भी इसमें भूमिका निभानी होगी। राज्य के हायर एजुकेशन मिनिस्टर किशोर बर्मन ने शनिवार को इंटरनेशनल मदर लैंग्वेज डे के मौके पर आयोजित एक कार्यक्रम में ये बात कही। इंटरनेशनल मदर लैंग्वेज डे का यह राज्यव्यापी प्रोग्राम आज राजधानी के सुकांतो एकेडमी ऑडिटोरियम में आयोजित किया गया। इस प्रोग्राम में अलग अलग स्कूल्स और कॉलेजेस के स्टूडेंट्स ने भी हिस्सा लिया। এই যুব সমাজই কিন্তু আগামী দিনে আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষার উত্তরাধিকারী। তো স্বাভাবিক কারণে আজকে আমাদের দিন পাল্টেছে, আজকে ডিজিটালাইজেশনের যুগ, আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, এআই এর যুগ। আজকে প্রযুক্তি দ্রুততার সাথে, দ্রুত গতিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি আজকে এগিয়ে যাচ্ছে। সুতরাং তার মাঝে আমাদের এই আঞ্চলিক ভাষাগুলো কিংবা মাতৃভাষাগুলো যেন হারিয়ে না যায়, বরং এই সমস্ত প্রযুক্তির হাত ধরে বা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন সম্ভাবনার দুয়ার যাতে আগামী দিনে আমাদের এই মাতৃভাষার উন্মুক্ত হয়, এই দায়িত্ব কিন্তু আমাদের যুব সমাজের। সুতরাং এই যুব সমাজ এই প্রযুক্তির সাথে আমাদের এই মাতৃভাষাকে অক্ষত রেখে যাতে নতুন নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য যুব সমাজকে একটা বার্তা দেওয়ার জন্যই কিন্তু আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। मैत्री सेतु अगले कुछ ही दिनों में चालू हो जाएगा। राज्यपाल इंद्रसेना रेड्डी नल्लू ने आज शनिवार को स्वच्छ जागरण मंच इवेंट में ये बात कही। राज्यपाल इंद्रसेना रेड्डी नल्लू ने आज कहा, त्रिपुरा न सिर्फ नॉर्थ ईस्ट बल्कि साउथ ईस्ट एशिया का भी गेटवे होने जा रहा है। इसके लिए चिटगांव पोर्ट का इस्तेमाल किया जाएगा। यह ब्रिज राज्य के सोशियो इकोनॉमिक सिचुएशन को भी बेहतर बनाने में खास रोल निभाएगा। इस दिन राजधानी के मुक्तधारा ऑडिटोरियम में एमएसएमई एंटरप्रेन्योर्स के लिए एक इंस्पिरेशन और रिसेप्शन मीटिंग आयोजित किया गया। नरेंद्र मोदी जी नॉर्थ ईस्टर्न के लिए अलग अलग सुविधा दिए हैं, स्पेशल एफर्ट्स इधर दे रहे हैं। उसी संदर्भ में कल हिंदी भाषा का 3000 लोगों का प्रोग्राम इधर लिया है। तो ये नॉर्थ ईस्ट में रखना, त्रिपुरा में वैसे इसमें एंकरेज देना। लास्ट ईयर भी नॉर्थ ईस्ट काउंसिल मीटिंग गवर्नर्स का, चीफ मुख्यमंत्री का इधर ही हुआ था। तो ऐसे धीरे धीरे अपना नॉर्थ ईस्ट में पर्टिकुलरली त्रिपुरा में ये कार्यक्रम हो रहा है, इसको बल दे रहा है प्रधानमंत्री। उसको एडवांटेज लेके आगे जाने का है और आगे वाले दिनों में अपन को ये नॉर्थ ईस्ट के लिए, नॉर्थ ईस्ट एशिया के लिए त्रिपुरा एक गेटवे बनने वाला है। अभी अपन ये बांग्लादेश से पोर्ट है, चिट्टागांग पोर्ट जो है, पोर्ट के लिए ब्रिज हो गया था। उस टाइम पे पॉलिटिकल डिफरेंसेस उधर होने से वो इनॉग्रेशन नहीं हुआ। अभी उधर आए हैं, थोड़ी दिनों में वो इनॉग्रेशन होगा। वो इनॉग्रेशन होने के बाद ऊपर से असम से इधर आने का जरूरत नहीं है। अपने को पत्थर होना है, सीमेंट होना है, स्टील होना है। अपने को चिट्टागांग पोर्ट से जल्दी आएगा। खाली अपना त्रिपुरा नहीं पूरे नॉर्थ ईस्ट के लिए एक गेटवे बनेगा। तो उसके लिए अपन तैयार रहना है, उसका एडवांटेज। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। लंबी डिप्लोमेटिक अनिश्चितता और सिक्योरिटी सस्पेंशन के बाद अगरतला ढाका कोलकाता इंटरनेशनल बस सर्विस फिर से शुरू होने वाली है।
ट्रायल रन सफल होने के बाद त्रिपुरा रोड ट्रांसपोर्ट कॉर्पोरेशन ने 28 फरवरी से रेगुलर सर्विसेज शुरू करने का फैसला किया है। लंबे समय तक रुकावट के बाद अगरतला ढाका कोलकाता इंटरनेशनल बस सर्विस फिर से शुरू होने वाला है। ट्रायल रन पूरा होने के बाद त्रिपुरा रोड ट्रांसपोर्ट कॉर्पोरेशन ने 28 फरवरी से सर्विस फिर से शुरू करने का फैसला किया है। यह कदम सिर्फ एक ट्रांसपोर्ट सर्विस को फिर से शुरू करने का प्रशासनिक फैसला नहीं है, बल्कि भारत बांग्लादेश संबंधों, नॉर्थ ईस्ट भारत की रीजनल इकोनॉमी और बॉर्डर सिक्योरिटी पॉलिटिक्स के संदर्भ में इसका बहुत महत्व है। बांग्लादेश की पूर्व प्रधानमंत्री शेख हसीना के हटने के बाद से दोनों देशों के रिश्तों में जो अनिश्चितता पैदा हुई है, उसका सीधा असर वीजा और क्रॉस बॉर्डर सर्विसेज पर पड़ रहा है। दिसंबर 2025 में वीजा सर्विसेज और बस सर्विस के सस्पेंड होने से दोनों देशों के बीच नागरिकों के बीच संपर्क में रुकावट आया है। हालांकि बांग्लादेश में नई चुनी हुई सरकार के सत्ता में आने और प्रशासनिक स्थिरता लौटने के बाद दोनों देशों के बीच भरोसा फिर से बनाने का प्रोसेस शुरू हो चुका है। बस सर्विस का फिर से शुरू होना उसी प्रोसेस का एक साफ नतीजा है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा, इससे पता चलता है कि दोनों देशों के बीच बातचीत में अब प्रैक्टिकल सोच को प्राथमिकता दी जा रही है। সময় আসলে সবই হবে ঠিক, কারণ একটা জায়গায় জায়গায় কিন্তু কোনো সময় মোবাইলটা উঠাস না, অনেক সময় খারাপ ভালো এগুলো তো আসে, অন্ধকার থেকে আলো, আবার আলোর থেকে অন্ধকার, এটা সাময়িক অবস্থা হয়েছে। আমরাও বলেছি নতুন সরকার নির্বাচিত সরকার সেখানে এসছে, তো আশা করি আগামী দিন আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চিন্তা করছেন যে একজন আরেকজনকে ছাড়া চলবে না, ভারত বাংলাদেশকে ছাড়া চলবে না, আর বাংলাদেশও ভারতকে ছাড়া চলবে না। এই যে সিম্বায়োসিস যে একটা প্রক্রিয়া, সেটা হওয়া উচিত, এটা ভালো, এটা শুভ লক্ষণ যে যে আবার নতুন করে চলার যে শুরু হয়েছে, সেটা আগামী দিন অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমি আশা করি সেটা। यह सर्विस पहले भी 2 बार सस्पेंड किए गए थे। पहला कोविड-19 महामारी के दौरान और दूसरा बांग्लादेश में कथित बस दुर्घटना और भीड़ के हमलों के कारण सर्विस रोक दी गई थी। भारतीय यात्रियों की सुरक्षा और बांग्लादेश में फैले अशांति को लेकर अधिकारियों ने ढाका अगरतला बस सर्विस रोक दी थी। ट्रायल रन शनिवार सुबह त्रिपुरा रोड ट्रांसपोर्ट कॉर्पोरेशन कॉम्प्लेक्स से शुरू हुआ है, जैसा प्रशासनिक तैयारी और सुरक्षा व्यवस्था की सुरक्षा के हिस्से को तौर पर देखा जा रहा है। দীর্ঘদিন যাবত আমাদের ঢাকা আগরতলা ইন্টারন্যাশনাল যে বাস সার্ভিস ছিল, সেটা বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে সেটা বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে, তাও জানেন। ইতিমধ্যে আমাদের যিনি মৈত্রী বাসের অপারেটর, বিশেষ করে মহাদেব দাস সহ অন্যান্য অফিসাররা আজকে আগরতলা এসেছেন এবং তারা এই 2-4 দিন আমাদের ইন্টারন্যাশনাল বাস সার্ভিস ঢাকা আগরতলা তারা ট্রায়াল করবেন। আপ টু 27 তারিখ অব্দি ট্রায়াল করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। 28 তারিখ থেকে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতায় সার্ভিস চালু হবে এবং সেই সঙ্গে এটাও আজকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের যে ভিসা হাই কমিশন মানে আগরতলা এবং ঢাকা যে ভিসা হাই কমিশনার, তারা ভিসা অফিসগুলো ওপেন করে দিয়েছেন, অর্থাৎ সরলীকরণ করে দিয়েছেন। ভিসা পাওয়ার ক্ষেত্রে আর কোনো প্রতিকূল অবস্থা থাকবে না। এই আমরা যারা যাত্রী সাধারণের কাছে অনুরোধ রাখবো, যদি ওনারা আমাদের আগরতলা থেকে ঢাকা যেতে চান বা কলকাতা ভায়া যেতে চান, সেখানে আমাদের এখান থেকে 28 তারিখ থেকে টিকিট ওপেন হবে, সেক্ষেত্রে আর